Good morning, ladies and gentlemen. It actually feels, my heart, pride and joy. कि आज के बर्धमानेर मतन एरकम जायगाय आमरा we are going to arrange a mega event, mega summit rather, जेखाने we are expecting more than 200 mutual fund distributor from our fraternity. গৌতম দা বলছে 300, সো আমরা আশা করছি 300 প্লাস লোক এখানে আসবে। সো ইট ইজ এ বিগ বিগ থিং ফর আস। আমরা বর্ধমানে এর আগে কোনো নাইদার কোনো এএমসি নর এনিবডি এলস কুড এবল টু গ্যাদার সাচ এ লার্জ নাম্বার অফ ক্রাউড। সো আজকে আমাদের প্রোগ্রাম আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। ইনফ্যাক্ট উই হ্যাভ অলরেডি স্টার্টেড। সো আমি রিকোয়েস্ট করব যারা বাইরে আছেন, যারা ব্রেকফাস্ট করছেন, কমপ্লিট হয়ে গেলে তারা আপনারা ইমিডিয়েট ভিতরে চলে আসবেন। আজকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আমরা জানি দ্য গড অফ ওয়েলথ, ধনসম্পত্তির যাকে ভগবান বলে মানা হয়, লর্ড গণেশ, শ্রী গণেশজি। ভগবান গণেশের একটি ছোট্ট সুন্দর ডান্স প্রোগ্রাম দিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যারা আর্টিস্ট আছেন তারা ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। উইল কল দেম অন স্টেজ ভেরি শর্টলি। সো বিফোর দ্যাট আই উড রিকোয়েস্ট অল আওয়ার ফ্রেন্ডস ফ্রম মিউচুয়াল ফান্ড ফ্র্যাটার্নিটি, অল আওয়ার এমএফডিস, প্লিজ কাম ইনসাইড সো উই ক্যান স্টার্ট আওয়ার প্রোগ্রাম শর্টলি। যারা বাইরে আছেন তাদেরকে ভিতরে আসার জন্য অনুরোধ করব, যাতে আমরা আমাদের প্রোগ্রাম খুব তাড়াতাড়ি শুরু করতে পারি। যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং ব্রেকফাস্ট হয়ে গেছে তারা প্লিজ ভিতরে চলে আসবেন। টাইম মেইনটেইন করো। এই প্রোগ্রাম আমি কমপ্লিট করতে পারবো না টাইম মেইনটেইন না হলে। না 5 মিনিট না, তুমি স্টার্ট করো, আমি বলছি স্টার্ট করো। কারোর জন্য অপেক্ষা করতে নেই, লোক দরকার নেই। বলেছি যে তোমাকে, আমি বলেছি অডিয়েন্স লাগবে না আমার। হ্যালো। সো এনিওয়ে উইল স্টার্ট। প্লিজ ক্লোজ দ্য ডোর। আই রিকোয়েস্ট দরজাটা বন্ধ করে দিন, দরজা বন্ধ করে দিন প্লিজ। সো আমরা আমাদের আজকের প্রোগ্রাম শুরু করতে চলেছি গণেশ বন্দনা দিয়ে। যারা যে সকল আর্টিস্ট এখানে আছেন, যাদেরকে আজকে এই প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি তাদেরকে রিকোয়েস্ট করব মঞ্চে আসার জন্য এবং প্লিজ পারফর্ম অ্যান্ড ইনঅগরেট আওয়ার প্রোগ্রাম with a beautiful Ganesh chanting, Ganesh Vandana, with a beautiful classical dance. So I request everyone, all our artists, please come to the stage and start your program. আজকের যারা এই গণেশ বন্দনার সাথে আমাদের এই প্রোগ্রাম ইনঅগরেট করবেন, স্পন্দন নৃত্য কলা কেন্দ্রের পক্ষ থেকে মৌসুমি হুই,
এবং অনন্যা কর, ওনাদেরকে মঞ্চে ডেকে নেব। আজকে ওনাদের এই সুন্দর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সারাদিনের যে প্রোগ্রাম সেটি শুরু হতে চলেছে। প্লিজ ওনাদের জন্য একটু জোরে হাততালি দিন। সো বিগিনিং অফ দ্য ডে, দিনের শুরুতে আপনাদেরকে একটা কথা বলতে চাই, চুপ করে বসে থাকবেন না। সো উই আর ইনটু এ প্রফেশন দ্যাট ইজ নট স্ট্যাটিক, দ্যাট ইজ ডাইনামিক, অ্যান্ড দ্য পিপল ইনভলভ হেয়ার, যারা এখানে মানুষরা আছেন তারাও কিন্তু ভীষণ ডাইনামিক। সো যখন বসে থাকবো সেই ডাইনামিজম শুড শো ইন আওয়ার অ্যাটিটিউড, ইউনো। যখন কোনো কিছু হবে জোরে হাততালি দেবেন, দ্যাট উইল হেল্প টু বুস্ট আওয়ার এনার্জি। সো প্লিজ ওয়েলকাম মৌসুমি হুই অ্যান্ড অনন্যা কর ওনাদের আজকের নৃত্য অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि गानचतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यकलक्षेत्रे गुरुधर्मसदाराध्याय गुरुपुत्रपरित्रात्रे खण्डकाय गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि गूढगुल्फाय गन्धमत्ताय गोजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि सर्वराजाय गन्धाय सर्वगानश्रवणप्रणयिने गुणवते गणपतये एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि
থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ মৌসুমী এবং অনন্যাকে, এবং সব থেকে এবং ধন্যবাদ জানাবো স্পন্দন নৃত্য কলা কেন্দ্র থেকে। তো অনন্যা আর মৌসুমীকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য, আবার এখানে মঞ্চে থাকার জন্য। আইকা তরফ থেকে আমাদের ফাউন্ডার চেয়ারম্যান মিস্টার গৌতম কর্মকার এবং আইকার সেক্রেটারি সুজন দাস, ওনাদেরকে রিকোয়েস্ট করব ওনাদেরকে ফেলিসিটেট করার জন্য। সো প্লিজ গৌতম দা এবং সুজন দাকে রিকোয়েস্ট করব ওনাদেরকে এই সুন্দর পারফরমেন্সের জন্য, এখানে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানানো এবং শুভেচ্ছা এবং ফেলিসিটেট করা। থ্যাংক ইউ ম্যাডাম, প্লিজ আপনি আসুন মঞ্চে। স্পন্দন নৃত্য কলা কেন্দ্রকে অনেক অনেক ধন্যবাদ, একটু জোরে হাততালি দিন ওনাদের জন্য। সারাদিনের আজকে আমাদের এই প্রোগ্রাম আপ টু 5 এটা শুরু হলো। সো ওয়ান্স সেকেন্ড আইড রিকোয়েস্ট আমাদের এমএফডি ফ্র্যাটার্নিটি, এমএফডি ফ্রেন্ডস যারা বাইরে আছেন প্লিজ ভিতরে চলে আসবেন, আওয়ার প্রোগ্রাম হ্যাজ অলরেডি স্টার্টেড। এবারে এখন ওয়েলকাম অ্যাড্রেস দিয়ে আমাদের প্রোগ্রামের ফর্মালি শুরু হতে চলেছে। ওয়েলকাম অ্যাড্রেস রাখবেন মিস্টার সুজন দাস, আইকা সেক্রেটারি। সুজন দা প্লিজ। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দিনটা খুব শুভ হতে চলেছে, তার উদাহরণ আমরা পেলাম একটু আগে শ্রী গণেশ বন্দনার মাধ্যমে। একটা অভূতপূর্ব পারফরমেন্স দিয়ে ওনারা প্রোগ্রাম শুরু করলেন। আজকে যেটা অমিতাভ বলছিল একটু আগে, যে বর্ধমানের বুকে এরকম একটা প্রোগ্রাম কোনো ধরনের কোনো দিনই হয়নি, যেটা আজকে আপনারা একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছেন। তো আইসিএ এর তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আজকে আশা করি আজকের দিনের শেষে যখন আপনারা এখান থেকে বেরোবেন, এমন কিছু মূল্যবান অ্যাডঅনস আপনাদের লাইফে আপনারা কাজে লাগাতে পারবেন, আপনাদের প্রফেশনাল লাইফে এবং পার্সোনাল লাইফে, যেটা আপনাদেরকে একটা ধাপ এগিয়ে দেবে। তো আমি এখানে ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা স্পন্সরার আছেন, বিভিন্ন এমসিস এবং ক্যাম্পস, কে ফিনটেক, তাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য, আজকের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। তো আপনারা যারা এখানে আছেন, আমাদের কলকাতায় যে অনন্য অ্যাওয়ার্ড সেরিমনি যেটা আমরা করি, অ্যানুয়াল প্রোগ্রাম, সেখানে কারা কারা উপস্থিত ছিলেন হাত তুলবেন একটু। খুবই অল্প লোক। বাকি যারা এখানকার লোক বা যারা আসতে পারেননি, তারা আগামী বছর আমরা এটা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই খোলা রাখবো, সকলের জন্য রাখবো না। তো আইকার মেম্বার হলে এবং না হলে কি সুবিধা অসুবিধা আছে, এবং কিছু ছোট আপনাদের আইসিএ এর সম্বন্ধে আমি একটু জানাতে চাই 2 মিনিট, দিয়ে আপনাদের বাকি প্রোগ্রাম শুরু করব। অনেক এলিগেন্ট স্পিকার আমাদের মধ্যে আছেন আজকে, একের পর এক, যারা অনেক ভ্যালু অ্যাডিশন স্পিকার আপনাদেরকে প্রোভাইড করবেন। তো স্ক্রিন শেয়ার।
তো আপনারা যারা জানেন আইসিএ তার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট অ্যান্ড অ্যাডভাইজার অ্যাসোসিয়েশন। এটা মিস্টার গৌতম কর্মকারের ব্রেন চাইল্ড, যেটা 2016 সাল থেকে অ্যাক্টিভ রয়েছে। তো আইসিএ এর ফুল ফর্ম আমরা যদি বলি, আই ফর ইনগ্রেডেশন অফ অল মেম্বার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন, সি ফর কমিটমেন্ট টু দ্য গ্রোথ অফ দ্য মেম্বার্স, এ ফর অ্যাপিয়ার টু জার্নি in career development, and A for assurance to the enhancement and protection of MFDs and their families. Right, তো আমাদের মিশন অ্যান্ড ভিশন প্রথম যেটা হচ্ছে যে আমাদের মোর দ্যান 500 প্লাস মেম্বার্স আমাদের কাছে আছে অ্যাক্রস দ্য কান্ট্রি, এবং প্রায় 200 প্লাস মেম্বার্স যারা আমাদের সাথে লাইফ মেম্বারশিপ আছেন আমাদের। এবং আইকার প্রথম যে কাজ সেটা হচ্ছে ইজ টু বিল্ড আ ব্রিজ বিটুইন ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অ্যান্ড কনজিউমার। গভর্নমেন্ট মিন্স আমাদের যারা রেগুলেটর আছেন তাদের সাথে, আমাদের এমএফডি ফ্রেন্ডস এবং আমাদের যারা এন্ড ইউজার যে ক্লায়েন্ট, তাদের মধ্যে যে একটা সুন্দর সমন্বয় তৈরি করা হচ্ছে আইকার প্রথম প্রধান কাজ। এবং একটা কমন ভয়েস তৈরি করা, যেখানে আমরা আমাদের সুবিধা অসুবিধাগুলো রেগুলেটরকে জানাতে পারি, যাতে করে আমরা বেটার ওয়েতে কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারি আমাদের ক্লায়েন্টদেরকে। টু প্রোভাইড নেটওয়ার্কিং অপরচুনিটিস টু ইন্ট্রোডিউস অ্যান্ড প্রমোট দ্য বেস্ট প্র্যাকটিস। আপনারা যারা এখানে আছেন তারা জানবেন যে আইকা প্রতি মাসে এবং রেগুলার বেসিসে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, যাতে করে কিনা আমাদের এমএফডি ফ্রেন্ডরা তাদের ব্যবসায়িক এবং আদার্স যে ডেভেলপমেন্ট, নলেজ ডেভেলপমেন্ট, সেগুলোকে তারা এক্সপার্টাইজ হতে পারে এবং কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারে ইন আ বেটার ওয়ে। তো আমাদের যারা অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করে থাকি, এবং আইকা যেটা প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমাদের যে পিকনিক, যে আইকার যে ফেস্টিভ্যালটা আমরা করি, যেখানে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে ইনক্লুড করি এবং যাতে করে আমাদের মধ্যে বন্ডিংটা আরও ভালো হয়, সেগুলোর আমরা ব্যবস্থা করি। আমাদের ভিশন হচ্ছে 2023 এর মধ্যে আমাদের সকল মেম্বারদেরকে তাদের ব্যবসাকে ডিজিটালাইজ যাতে তারা ওয়েতে করতে পারে, যাতে অল্প সময়ে কম খরচায় অনেক বেশি কাস্টমারের কাছে তারা তাদের ব্যবসাকে পৌঁছে দিতে পারে। আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে আমরা আমাদের এমএফডি ফ্রেন্ডদের যারা আমাদের মেম্বার, তাদেরকে আমরা তাদের ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করতে সাহায্য করি। এবং আমাদের বিভিন্ন যে ট্রেনিং মডিউলগুলো আছে সেগুলো অনেক সময়, বেশিরভাগ সময় ফ্রিতে এবং অনেক সময়তেই অনেক কম খরচায় তাদেরকে প্রোভাইড করি। তো এগুলো সমস্ত ফেসিলিটি পাওয়া যাবে যদি সে আমাদের মেম্বার হয়। আমরা এগুলো আগে সকলের জন্য ওপেন রাখতাম, কিন্তু আস্তে আস্তে আমরা এগুলো আমাদের শুধুমাত্র মেম্বারদের জন্য প্রোভাইড করতে চলেছি। আমাদের অ্যাক্রস দ্য কান্ট্রি সমস্ত জায়গায় আমাদের মেম্বার রয়েছেন, কলকাতা, পুনে, এমনকি আন্দামান থেকেও। আমাদের সাম অফ অ্যাক্টিভিটিস, টিভি প্রোগ্রাম থেকে শুরু করে ট্রেনিং, রেগুলার বেসিসে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমাদের একটা করে সেমিনার আমরা বিভিন্ন টপিক্সের উপর অ্যারেঞ্জ করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আইকা আপনাদের সাথে জীবনের সাথেও থাকবে, জীবনের বাদেও থাকবে। আমাদের বিভিন্ন বন্ধু যারা আমাদের সঙ্গ ছেড়ে চলে গেছেন বিগত কিছু বছরের মধ্যে, তাদের পরিবারের পাশে আইসিএ দাঁড়িয়েছে। তাদের মেম্বারদেরকে বিজনেস হ্যান্ডওভার করা থেকে শুরু করে অন্যান্যভাবে তারা কীভাবে এস্টাবলিশ হতে পারে, সমস্ত রকম সাহায্য আইকার তরফ থেকে মিস্টার গৌতম কর্মকার প্রোভাইড করেন। সাম অফ আওয়ার আপকামিং অ্যাক্টিভিটিস, এনআইএসএম মডিউল ট্রেনিং আপনারা জানেন, 5A, এনআইএসএম 10A, 10B, পিএমএস, RA, এই সমস্ত মডেলগুলো আমরা কন্টিনিউয়াস বেসিসে ট্রেনিং প্রোভাইড করি, আইএপি অর্গানাইজ করি। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আমেরিকান একাডেমি অফ ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সাথে টাই আপ করে দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ট্রেনিং সার্টিফিকেশন কোর্স ইন পার্সোনাল ফাইন্যান্স, চার্টার্ড ওয়েলথ ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্টিফিকেশন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, সেটা আইকা ডিসকাউন্টেড রেটে প্রোভাইড করছে তাদের মেম্বারদের জন্য। তো আশা করি আপনারা সকলেই উৎসাহী হবেন। এটা আমাদের মেম্বারশিপ ফিজ স্ট্রাকচার। আমাদের লাইফ মেম্বারশিপ ফিজ 19,999, আর আমাদের প্রাইমারি মেম্বার ফিজ যেটা অ্যানুয়াল মেম্বারশিপ সেটা হচ্ছে 999 টাকা। তো এত কম টাকায় আপনারা এত কিছু বেনিফিট পেতে পারেন আইকা থেকে। আশা করব যারা যারা এখানে মেম্বারশিপ নেননি, বেশিরভাগই নেওয়া আছে, তারা এগুলোতে আগ্রহী হবেন। আমাদেরকে আজকেও যদি করেন, আজকে বিশেষ ডিসকাউন্ট রেট আছে এই 19,999 টাকার ওপরে, অলমোস্ট 50% মতো ডিসকাউন্ট হতে পারে। প্লিজ যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। অমিতাভ।
থ্যাংক ইউ সো মাচ জোরে হাততালি সুজন হোক। দা। ইনফ্যাক্ট আজকে এই স্পেশাল ডের জন্য কিছু মেম্বারশিপের জন্য কিছু স্পেশাল অফার আছে। আমি গৌতম দাকে রিকোয়েস্ট করবো এই অফারগুলো বলার জন্য। তার আগে অনেক ধন্যবাদ সুজন দাকে ফর হিজ ইনঅগুরাল স্পিচের জন্য। না আমি প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে বলাটা ঠিক হবে, তা নাহলে কারণ এই অফারটাও, হ্যাঁ দিলীপ দা আসুন, মানে যে আজকে যে অফারটা দেওয়া হবে মানে মেম্বারশিপের। আচ্ছা, তার আগে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন অরুময় সুর, এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী দিলীপ কুমার দে, উনি উপস্থিত আছেন সুদূর কলকাতা থেকে। ওনারা এই প্রোগ্রামের জন্য স্পেশালি এখানে এসেছেন। সুজনদা আছেন সেক্রেটারি, ইনফ্যাক্ট আরও আমাদের কিছু মেম্বার বাইরে আছেন, তারা ব্যস্ত আছেন। সো ওনাদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। নমস্কার, আমি গৌতম দা আমাকে অনুরোধ করেছেন যে লাইফ মেম্বারশিপের জন্য যে বিশেষ ছাড় বা সুযোগ দেওয়া হচ্ছে আজকের দিনের জন্য, সেটা আপনাদেরকে বলবার জন্য। তো আপনি দেখেছেন যে সুজন অ্যানাউন্সমেন্ট করলো যে 19,000 দিয়ে আমাদের লাইফ মেম্বার হওয়া যায়, কিন্তু আজকে যারা লাইফ মেম্বার হওয়ার সুযোগ নিতে চান তাদের জন্য আইকা 9,999 টাকায় এই অফারটি দিচ্ছে। সুতরাং আপনারা যারা লাইফ মেম্বারশিপ নিতে ইচ্ছুক তারা আজকের দিনের জন্য এই সুযোগ নিতে পারেন। যারা অ্যানুয়াল মেম্বারশিপ আছেন তারাও লাইফ মেম্বারশিপে কনভার্ট করে নিতে পারেন নিজেদেরকে। ঠিক আছে, তো সেই জন্য তাদের ওই অ্যানুয়াল মেম্বারশিপের যে টাকাটা সেটা তাদের মূল টাকার থেকে যেটা দিতে হবে তার থেকে মাইনাস হয়ে যাবে। আর এক কথায় 9,999 থেকে 999 বাদ দিলে 9,000 টাকা দিলে যারা অ্যানুয়াল মেম্বার লাইফে কনভার্ট হতে চান তারা 9,000 টাকা দিয়ে করতে পারবেন। আর যারা নতুনভাবে নেবে 9,999 ফর দিস টুডে অনলি, নেক্সট ডে থেকে আবার ওই 19,999। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ দিলীপ দা, এবং থ্যাংক ইউ অরুময় দা। সুজন দাকে অনেক ধন্যবাদ ওর সুজন দা ইনঅগুরাল স্পিচের জন্য। সো ওয়ান্স সেকেন্ড আই উড রিকোয়েস্ট যারা বাইরে আছেন আমাদের মিউচুয়াল ফান্ড বন্ধুরা, ডিস্ট্রিবিউটর বন্ধুরা, তারা প্লিজ ভিতরে আসবেন। সো আননেসেসারি বাইরে থেকে কোনো লাভ নেই, বিকজ দ্য সেশন ইজ গোয়িং টু স্টার্ট। দেখুন, একটা জিনিস খালি বলবো, এখানে সুজনদা জিজ্ঞাসা করছিল এখানে কারা কারা আমাদের যে আইকা অনন্য অ্যাওয়ার্ড আছে সেখানে সেই প্রোগ্রামে তারা ছিলেন উপস্থিত। ইনফ্যাক্ট খুব অল্প কিছু মানুষ যারা দোজ হু রেজ দেয়ার হ্যান্ডস যে তারা ওখানে উপস্থিত ছিল। সো আই ক্যান অ্যাসিওর ইউ ওয়ান থিং, at the beginning of this program, the day ends, যখন দিনটা শেষ হবে, when the day will end, you will go to home with lot of enrichment, knowledge, technology support, অনেক কিছু সম্বন্ধে আপনারা জানতে পারবেন। দেখুন, the way industry is changing, it is also important for us to change ourselves. আমরা যদি নিজেদেরকে চেঞ্জ না করতে পারি, সো উইল বিকাম এ ডায়নোসর ওয়ান ডে। সো আই রিকোয়েস্ট এভরিওয়ান, প্লিজ পে ইয়োর 100% অ্যাটেনশন টু দিস প্রোগ্রাম। যে সকল টপিকগুলো এখানে আলোচনা হতে চলেছে, অল দিস টপিক উইল হেল্প ইউ ফ্রম টপ টু বটম, ইয়োর টপ লাইন অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর বটম লাইন, ইন অল কেসেস ইট উইল হেল্প ইউ। নাও আমি আপনাদেরকে একটা ছোট কোয়েশ্চেন করতে চাই। আচ্ছা, হাউ মেনি অফ ইউ, এখানে কারা কারা আছেন এই ইন্ডাস্ট্রিতে থেকে এমন একটা বিষয় বলুন তো যেটা থেকে আপনারা সব থেকে বেশি ভয় পান? এনিওয়ান? আমরা আতঙ্কে থাকি, ইউনো, একটা ম্যাচিওর্ড অ্যাডাল্ট কিসের জন্য আতঙ্কে থাকে সবসময়? থ্রেটস রাদার, that is income.
যদি আমাদের ইনকাম কমে যায়, আমরা দেখেছি B30 হ্যাজ গন, সো উই হ্যাভ লস্ট আওয়ার ইনকাম। প্লাস আরও অনেক কিছু আছে যার জন্য আমাদের ইনকাম কমে যেতে পারে। সো এই বিষয়ে আপনাদের কাছে ইন ডিটেলস, যাতে সেই ইনকামটা কোনো রকমভাবে লস না হয়, এই বিষয় নিয়ে ডিটেলস বলার জন্য আই রিকোয়েস্ট মিস্টার অপূর্ব লাহিড়ী। মিস্টার অপূর্ব লাহিড়ী, ম্যানেজার ক্যাম্পস ডিজিটাল অ্যানালিটিক্স অ্যান্ড ইন্টারমিডিয়েরি সার্ভিসের উনি ম্যানেজার। আই রিকোয়েস্ট মিস্টার অপূর্ব লাহিড়ী টু কাম অন দ্য স্টেজ, এবং উনি এক্স্যাক্টলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। সো আমি অনুরোধ করব ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর মিস্টার অপূর্ব লাহিড়ী। হ্যালো, চলে আসছে? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুরু করি। থ্যাংক ইউ। অ্যান্ড ক্যাম্পস এবং আমার তরফ থেকে উপস্থিত সকল অ্যাডভাইজার বন্ধুদের জানাই অগ্রিম শুভেচ্ছা। আমায় সুযোগ দেওয়ার জন্য আমি গৌতম দা, আইসিএর সকল মেম্বারকে জানাই অভিনন্দন। আজকের এই সুন্দর একটা মুহূর্তে আমি কলকাতা থেকে ট্রাভেল করে এসেছি আপনাদের সাথে উপস্থিত হওয়ার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য, যাতে আপনারা আরও সুন্দরভাবে কাজ করতে পারেন এবং আপনাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসে সকলেই এগ্রি করেন ক্যাম্পস প্লে এ ভাইটাল রোলস ফর ইউ। কারণ আপনাদের দিনের প্রতিটা মুহূর্তে আপনাদের ক্যাম্পস অ্যাজ এ রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট অফ দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আমরা সাহায্য করি, আমরা চেষ্টা করি যাতে অ্যাডভাইজার বন্ধুদের জন্য আমরা সময়ের উপযোগী বিভিন্ন রকমের সার্ভিস, বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম, বিভিন্ন রকমের সাপোর্ট, যে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলো যাতে আমরা সময়ের সাথে আপনাদের প্রদান করতে পারি। তো আজকের সেশনে আমি ম্যাক্সিমামই বাংলায় কথা বলবো যাতে আমার সমস্ত অ্যাডভাইজার বন্ধুদের সুবিধে হয়। আমি আছি সারাদিন, আপনাদের যদি কোনো কারোর সাজেশান, ফিডব্যাক, এনি টাইপ অফ কোয়ারিজ থাকে আমি সেগুলো হ্যান্ডেল করার জন্য। আজকে আমার সাথে আমার কলিগ পার্থও এসছে। তো আমরা শুরু করছি আজকের সেশন। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমার এখানে উপস্থিত সকল অ্যাডভাইজার বন্ধু এটা এগ্রি করবেন যে ক্যাম্পস আপনাদের কি কি সাপোর্ট দেয়। তো আমি শুরু করছি আজকের ইভেন্ট। সীমিত সময়ের মধ্যেই চেষ্টা করব এই অফারিং ক্যাম্পস অফারিং টু দ্য ডিস্ট্রিবিউটার, মানে কি কি প্ল্যাটফর্ম বা কি কি সাপোর্ট আমরা ডিস্ট্রিবিউটারদের দিই, আমার মনে হয় সকল অ্যাডভাইজারদের একবার জেনে নেওয়াটা দরকার। যেমন প্রথমেই আমাদের একটা সাপোর্ট আমরা দিই, যেটা হচ্ছে আমাদের H360 প্ল্যাটফর্ম। H360 প্ল্যাটফর্ম ইজ এ প্ল্যাটফর্ম ডেভেলপ বা অ্যান্ড সাজেস্টেড বাই দ্য অ্যাডভাইজার। আমরা এই প্ল্যাটফর্মটা ডেভেলপ করেছি আপনাদের মতো আইএফএদের সাজেশন অ্যান্ড ফিডব্যাকের বেসিসে। কেননা ক্যাম্পস অনলি প্ল্যাটফর্ম যেটা আমাদের আইএফএ বন্ধুদের জন্য আমরা করি, যাতে তারা বিভিন্ন রকমের
যে থ্রেটস এবং এগুলো থাকে তার এগেনস্টে তাদের কাছেও প্ল্যাটফর্ম অপশন থাকে। কেননা দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনারা ডে টু ডে অ্যাক্টিভিটিসে এটা লক্ষ্য করে থাকবেন, আপনার এক্সিস্টিং ইনভেস্টর যারা রয়েছে তাদের একটা সাডেন এজ হচ্ছে এবং তাদের অ্যাপ্লিকেশন আপনার সিগনেচার মিসম্যাচের জন্য রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি বেড়ে যায়। এটা তো সবাই এগ্রি করবেন। এবং নতুন জেনারেশনের যারা ইনভেস্টর রয়েছে দে রিকোয়ার দ্য ডিজিটাইজেশন, তাই তো? তো নতুন জেনারেশনের ইনভেস্টরদেরও আমাদের কাছে পৌঁছতে হবে আমাদের বার্তা, এবং পুরনো অ্যাডভাইজারদেরও পুরনো ইনভেস্টরদেরও আমাদের দিতে হবে সাপোর্ট। তো এই সময়ের জন্য এই ফিডব্যাক এবং সাজেশনের জন্য বিভিন্ন অ্যাডভাইজার আজকে উপস্থিত এখানেও আছে, অনেক অ্যাডভাইজার আছে যারা বিভিন্ন সময় আমাদের বিভিন্নভাবে সাজেস্ট করেছেন যে এই অপশানগুলো আপনারা দিন, আমরা সেগুলোকে ডেভেলপ করেছি। আমরা H360 আছে ডিস্ট্রিবিউটার মেলব্যাক সার্ভিস, যেটা বেসিক সার্ভিস। আমরা 20 বছর আগে ডিস্ট্রিবিউটার মেলব্যাক সার্ভিস লঞ্চ করেছিলাম। আশা করি এখানে উপস্থিত সকল অ্যাডভাইজার এটার সাথে রেজিস্টার্ড আছেন। কেওয়াইসি সার্ভিস, ক্যাম্পস ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম যে আপনার অনলাইন মডিফিকেশন আন্ডার দ্য কেওয়াইসি লঞ্চ করেছে, এবং সাপোর্ট অ্যান্ড হেল্প ডেস্ক। তো আমরা প্রথম যে পার্টটাকে আজকে গৌতমদাকে আমার ধন্যবাদ যে এই একটা পয়েন্ট আমাকে দেওয়ার জন্য, যে অ্যাজ এ অ্যাডভাইজার, কেননা এখানে উপস্থিত সকল অ্যাডভাইজার এটা এগ্রি করবেন, প্রত্যেক মাসে আপনার কাছে ব্রোকারেজ স্টেটমেন্ট আসে, কিন্তু আপনারা কেউ ট্যালি করেন না। করেন কি? ব্রোকারেজ স্টেটমেন্ট ট্যালি হয় না, এবং এটা দেখতে গিয়ে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ব্রোকারেজ হয়তো হোল্ড হয়ে রয়েছে, হতে পারে। তো সেই প্ল্যাটফর্মটার অপশানের জন্য আমাদের H360 প্ল্যাটফর্মটা, এখানে কেন আমরা ব্রোকারেজ রিকনসিলিয়েশন দিয়েছি, কেননা অ্যাডভাইজাররা আমাদের বলেছিল যে আমরা ব্রোকারেজ কোনো মিউচুয়াল ফান্ডে যদি হোল্ড হয়ে থাকে আমরা তা জানতে পারি না কত টাকা হোল্ড হয়ে রয়েছে, আমরা জানতে পারি না কোন ইনভেস্টরের হোল্ড হয়ে রয়েছে, আমরা জানতে পারি না কি কারণে হোল্ড হয়ে রয়েছে, তাই তো? তো সেই পরিপ্রেক্ষিতে আমরা H360 প্ল্যাটফর্মের ভেতরে এই অপশানটাকে এনেবেল করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যখনই আপনারা লগ ইন করবেন দেখতে পাবেন একটা ব্রোকারেজ বলে অপশান দেওয়া রয়েছে। আশা করি প্রত্যেক অ্যাডভাইজারের H360 লগ ইন আইডি আছে, আছে তো? তাহলে আমি আগে যাচ্ছি। এই যে H360 যে আমাদের লগ ইন আইডি, এর মধ্যে বিভিন্ন রকমের মেনু আছে। আজকে সময়ের সীমিততার জন্য আমরা সব মেনু আপনাদের দেখাতে পারবো না। আমরা যে ইম্পর্টেন্ট পয়েন্টটাকে হাইলাইট করব সেটা হচ্ছে ব্রোকারেজ মেনু। আমরা দেখেছি টোটাল ব্রোকারেজ, আপফ্রন্ট ব্রোকারেজ, আমরা বিভিন্ন টাইপের ব্রোকারেজ পাই। আপফ্রন্ট পাই, যেটা আপাতত বন্ধ আছে প্রায়, ট্রেল পাই, ইনসেন্টিভ পাই, আমরা ক্লব্যাক, কোনো অ্যাডভাইজার আমরা চাই না ক্লব্যাক হোক, তাই তো? তো আমরা এই ইম্পর্টেন্ট ফিল্ডগুলোকে এখানে হাইলাইট করেছি। যেমন আপনি যখনই লগ ইন করবেন আপনি দেখতে পাবেন যে আপনার ট্রেল ফি ব্রোকারেজের মধ্যে আপনি কতটা ব্রোকারেজ আপনাকে পেড হয়েছে এবং কতটা ব্রোকারেজ আপনার হোল্ড হয়ে রয়েছে আনপেড এবং ফরফিটেড। যেটা আনপেড অবস্থায় অনেক দিন আপনারা ক্লেম করেননি, সেই অ্যামাউন্টটা আপনার ফরফিটেড হয়ে যায়। এখানে আমরা ফিল্টার অপশানও দিয়েছি যাতে আপনি মান্থ ওয়াইজ এগুলোকে ফিল্টার করে নিতে পারেন। এবং এই যে ব্রোকারেজ আপনাকে জানতে হবে, আপনি নিচের দিকে একটা পয়েন্ট দেখতে পাবেন সিন্স এমপ্যানেলমেন্ট, মানে আপনার সেই পার্টিকুলার মিউচুয়াল ফান্ড হাউসের সাথে সিন্স এমপ্যানেলমেন্ট কতটা ব্রোকারেজ আপনার হোল্ড হয়েছে। আপনি যখনই আপনারা নেক্সট করবেন আপনি ট্রেল ফি আনপেডের অপশানে যাবেন, একটা পাই চার্ট আমরা দেখিয়ে দিই। আমরা দেখাই এখানে এএমসি ওয়াইজ একটা ফিল্টার অপশান দেখতে পাবেন যে অল এএমসি লেখা আছে, যে বিভিন্ন এএমসি অনুযায়ী আপনারা কোন এএমসিতে কত টাকা ব্রোকারেজ আপনার হোল্ড হয়ে রয়েছে। এবং যখনই আপনি এখানে অল অ্যাসেট ক্লাস সিলেক্ট করবেন আমরা আপনাকে প্রোভাইড করে দেবো এক্সেল সিটে, আমরা প্রোভাইড করে দেবো এক্সেল সিটে যে এই মিউচুয়াল ফান্ডে আপনার এত টাকা হোল্ড হয়ে রয়েছে। আমরা এই প্ল্যাটফর্মটা যখন ইউজ করেছি অনেক অ্যাডভাইজার অলরেডি তার আনপেড ব্রোকারেজ কিন্তু ক্লেম করে দিয়েছে। আমি সকলকে রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেকের লগ ইন আইডি দিয়ে আপনারা একবার চেক করে নেবেন, কেননা এই টাকাটা আপনার টাকা। আমি কোশ্চেন অ্যান্সারে আসবো।
এই যে আনপেড ব্রোকারেজ যখনই আপনি ডাউনলোড করবেন আপনি এক্সেল ফরম্যাটে পাবেন। এবার এক্সেল ফরম্যাটে দেখবেন একটা যে কলম দেওয়া রয়েছে, কোন ইনভেস্টারের হোল্ড হয়ে রয়েছে এবং রিজন ফর হোল্ড। কেন আপনার তো কারণটা জানতে হবে, কোন ইনভেস্টারের আপনার ব্রোকারেজটা হোল্ড হয়ে রয়েছে এবং কি কারণের জন্য। আপনি যখন কারণটা জানতে পারবেন আপনি তার প্রপার সলিউশন প্রোভাইড করবেন, ব্রোকারেজ আপনার কাছে নেক্সট মান্থ থেকে আসতে শুরু করবে সেই পার্টিকুলার ফোলিওর। আশা করি এটা আপনাদের সকলের সুবিধা হবে। এরপরে আমি আসছি মেলব্যাক সার্ভিসে, আমি কোশ্চেন অ্যান্সারে আসবো। মেলব্যাক সার্ভিসের মধ্যে আমরা কিছু, হ্যাঁ লাঞ্চ সেশনে দাদা বলে দিয়েছেন, লাঞ্চ সেশনে বা আমি সেশনের পরেও অ্যাভেলেবেল থাকবো। আমরা মেলব্যাক সার্ভিসেও কিছু অপশান আপনাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনার কারেন্ট সিনারিওয় আপনার প্রয়োজন হবে। প্রিভিয়াসলি আমাদের কাছে আপফ্রন্ট, ট্রেল, ইনসেন্টিভ এইসবের জন্য বিভিন্ন আলাদা আলাদা রিপোর্ট আমরা মেনটেন করতাম। তো আমরা কনসলিডেটেড ব্রোকারেজ WBR 77 লঞ্চ করেছি, যেটা আপনারা কনসলিডেটেড ব্রোকারেজ পে আউট ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। আপনারা WBR 74 লঞ্চ করেছি, যেটা প্রচণ্ডভাবে প্রয়োজন IFA ফ্রেন্ডের ট্যাক্স ফাইলিংয়ের জন্য। তো আপনার যদি ট্যাক্স ফাইলিংয়ের জন্য প্রয়োজন হয় আপনি WBR 74 রিপোর্ট ডাউনলোড করবেন। AMCরা যে ফরম্যাটে আপনাকে WBR রিপোর্টগুলো বা ব্রোকারেজ স্টেটমেন্ট পাঠায় সেই রিপোর্ট আপনি WBR 57 থেকে ডাউনলোড করতে পারেন, এবং সামারি রিপোর্ট অফ ইউর ব্রোকারেজ উইল বি ডাউনলোডেড ফ্রম WBR 18 and 36। এছাড়াও আমাদের নন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ডিভিডেন্ড পে আউট রিপোর্ট যেটা আমরা লঞ্চ করেছি বা যেগুলো আছে অ্যাডভাইজারদের জন্য। কেননা দেখুন, অ্যাজ এ অ্যাডভাইজার আমরা চাই আপনার এআরএনে সমস্ত ডেটা, সমস্ত ইনফরমেশান সবার আগে আপনি পান। তো সেই ক্ষেত্রে WBR 34 নন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান, কেননা এছাড়াও আছে প্রত্যেক অ্যাডভাইজার অনেকে কোয়ারিজ করে বা এক্সপেক্ট করে ওয়ান কলস ফ্রম দ্য RTA দ্যাট ইফ দেয়ার ইজ এনি রিজেকশন, তাই তো কোনো অ্যাপ্লিকেশান রিজেক্ট হলে যেন প্রথম কলটা আমার কাছে আসে। তো আপনাদের সুবিধার্থে আমরা WBR 46 লঞ্চ করেছি, এবং আপনারা চাইলে এটাকে শিডিউল অপশান করতে পারেন, যেটা অটোমেটিক্যালি আপনার মেলে প্রত্যেক দিন সকালবেলা চলে আসবে যদি আপনার অ্যাপ্লিকেশান কোনো কিছু রিজেক্ট হয়। কেননা দেখুন, অনেক ইনভেস্টার আছে যারা আপনাকে বলে রিডেমশন করবে না, তাই তো তারা ডাইরেক্ট রিডেমশন করে, কিন্তু কোনো অ্যাপ্লিকেশান রিজেক্ট হলে আপনি WBR 46 শিডিউল করে দিন, কোনো কিছু রিজেকশন হলে আপনার কাছে তার অপশানটা চলে আসবে। WBR 56 ইজ দ্য রিসেন্ট সিনারিও আমরা লঞ্চ করেছি, যেটা হচ্ছে আপনার KYC স্ট্যাটাস। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আজকের দিনে দাঁড়িয়ে KYC ভ্যালিডেশন এবং বিভিন্ন ইনফরমেশনগুলো দরকার হয়। সেক্ষেত্রে WBR 56 ইজ দ্য রিপোর্ট ফর ইউ, ইউ ক্যান ইউজ দ্য মেলব্যাক সার্ভিস। আমরা প্রত্যেক অ্যাডভাইজারদের পারফরমেন্স কার্ড দিই অ্যাজ এ RTA, আমরা প্রত্যেক অ্যাডভাইজারদের অ্যাজ এ পারফরমেন্স কার্ড দিই, যেটা আমরা আশা করি প্রত্যেক অ্যাডভাইজার আপনারা ডাউনলোড করতে পারেন মান্থ ওয়াইজ, দ্যাট ইজ কল্ড দ্য WBR 27। এবং অল আর ফ্রি রিপোর্ট, এর জন্য আপনাদের কোনো কস্ট বা বিয়ার করতে হবে না, অল আর দ্য ইনফরমেশন। আর যেহেতু এটা ক্যাম্পস অ্যাজ এ RTA, তো অ্যাকুরেসি, ট্রান্সপারেন্সি সমস্ত কিছু এর মধ্যে উপলব্ধ আছে। WBR 3 ইজ ইউর সেলস অ্যান্ড AUM রিপোর্ট, মিনস আপনি প্রত্যেক মাসে যেটুকু অ্যামাউন্ট সেলস অ্যান্ড AUM করেন, কেন প্রত্যেক অ্যাডভাইজার আমরা আমাদের AUMটা জানতে চাই, এবং যখন সেটা RTA ক্যাম্পস প্রোভাইড করে সেখানে অ্যাকুরেসি আপনার 100% থাকবে। সেই ক্ষেত্রে আপনি WBR 3 মাই সেলস অ্যান্ড AUM রিপোর্ট ইউ ক্যান এবল টু ডাউনলোড। WBR 21 ইজ দ্য মান্থ এন্ড ক্লোজিং রিপোর্ট, মিনস প্রত্যেক মাসে পারচেস, রিডেমশন, সুইচ নিয়ে আপনি ক্লোজিং রিপোর্টটাকে আপনি ডাউনলোড করতে পারেন, যেটা আপনার WBR 21 অ্যান্ড 22 থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। রিসেন্ট সার্কুলার যেগুলো এসছে, প্যান অ্যান্ড আদার রেমিডিয়েশন, তো আজকের দিনে দাঁড়িয়ে আপনার কোন কোন ইনভেস্টারের এখনো পর্যন্ত প্যান কার্ড আপডেট হয়নি ফোলিওয়? অনেক ইনভেস্টার, কেননা প্যান ম্যান্ডেটরি হয়েছে আই থিঙ্ক 2009 থেকে, তাই তো 2009-এর আগেও অনেকে আমরা ইন্ডাস্ট্রিতে রয়েছি, তো সেই জন্য কোন কোন ইনভেস্টার এখনো পর্যন্ত প্যান আপডেট করেননি, এবং তার জন্য কিন্তু আপনার কাছে ব্রোকারেজ আসছে না। তো এই WBR 54 রিপোর্টটা আপনি যদি ডাউনলোড করেন আপনারা জানতে পারবেন আপনার ARN-এ কাদের এখনো প্যান কার্ড আপডেট হয়নি।
নেক্সট ক্যাম্পস লিঙ্ক ফর আধার, প্যান অ্যান্ড লিঙ্ক আধার, যেটা আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স পোর্টালে প্যান অ্যান্ড আধারের লিঙ্ক হচ্ছে। তো সেই যে রিপোর্টটা কোন কোন ইনভেস্টারের এখনও ফোলিওয় সেটা শো করছে না, কোন কোন ইনফরমেশন বা কোন কোন রিপোর্ট এখনও ইনভেস্টারের শো করছে না, দ্যাট ইনফরমেশন অ্যাভেলেবল ইন 109 রিপোর্ট, যেটা আমাদের লঞ্চ করা হয়েছে, যে যাতে আপনারা বুঝতে পারেন আপনার কোন কোন ইনভেস্টারের এখনো পর্যন্ত প্যান এবং আধারটাকে লিঙ্ক করা যায়নি বা হয়নি। কেওয়াইসি রিভ্যালিডেশন, দ্য নিউ সার্কুলার আমরা WBR 56 এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আপনারা ডাউনলোড করতে পারেন, যেটা আপনাকে প্রোভাইড করে দেবে সেই ইনফরমেশন যাদের কেওয়াইসি ভ্যালিডেশন এখনো পেন্ডিং আছে। 9C নমিনি ইনফরমেশন অলসো রিকোয়ার্ড অ্যাজ এ অ্যাডভাইজার কমিউনিটি। তো আমরা নমিনির জন্য WBR 9C রিপোর্ট লঞ্চ করেছি, অল আর অ্যাভেলেবল ইন দ্য মেল ব্যাগ, যাতে আপনারা দেখে নিতে পারেন যে আপনার কোন কোন ইনভেস্টরের এখনো পর্যন্ত নমিনি আপডেট নেই। অনলাইন নমিনি আপডেশনের জন্য আমরা লিঙ্ক প্রোভাইড করেছি ফ্রম দ্য RTA পয়েন্ট অফ ভিউ, যেটা আপনারা নমিনি অনলাইনের থ্রু দিয়ে আমাদের ক্যাম্পস অনলাইন ওয়েবসাইটেও দেওয়া রয়েছে, এবং H360 যেটা অ্যাডভাইজার প্ল্যাটফর্ম, সে তার ভেতরেও নন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অ্যাজ এ NFT অপশন আমরা লঞ্চ করেছি, যেটা আপনাকে প্রোভাইড করে দেবে আজকের দিনে দাঁড়িয়ে যে আপনি অনলাইন ডিজিটাল উপায়ে নমিনি আপডেট করাতে পারবেন আপনার ইনভেস্টারের। এটা আমাদের সাপোর্ট সেল নাম্বার, কেন আপনাদের বিভিন্ন সময় কোয়ারিজ থাকে, আপনাকে ডিপেন্ড করতে হয় কারোর ওপর। আমি চেষ্টা করেছি আপনাকে সেই সাপোর্ট দেওয়ার জন্য। আপনার যখন যদি কখনো মেলব্যাক রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আপনি আমাদের হেল্প ডেস্ক আইডিতে মেল করতে পারেন, কেন আমাদের সেন্ট্রালাইজ সাপোর্ট সেল ইউনিট আছে যারা সদা জাগ্রত থাকে আপনার সলিউশন এবং রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য। আমরা টোল ফ্রি নাম্বারও এখানে অ্যাভেলেবেল করিয়েছি, দে আর কমফোর্টেবল ইন দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ অলসো। ইফ ইউ হ্যাভ এনি ডাউট, এনি কোয়ারিজ, আপনারা রিজনাল ল্যাঙ্গুয়েজ আমরা চেষ্টা করছি, তো পরবর্তীকালে আশা করব সেরকমভাবেই সম্ভব হবে, যাতে আপনারা আমাদের টোল ফ্রি নাম্বারেও যোগাযোগ করতে পারেন। H360 রিলেটেড যে কোনো কোয়ারিজ বা যে কোনো সাপোর্ট থাকলে আশা করব আপনারা h360@campsonline.com এ মেল করবেন, এবং আমাদের dias@campsonline.com এ আপনাদের ফিডব্যাক সাজেশন সবসময় আমরা চাই, কেননা এই প্ল্যাটফর্মটা আপনার নিজেদের। আমরা চাই আপনারা এর উপায়ের মাধ্যমে ট্রানজাকশান করুন, আপনারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস করুন। টোল ফ্রি নাম্বার উই হ্যাভ অলসো প্রোভাইডেড। আমরা অ্যাডভাইজারদের জন্য আজকে তো অনেক কিছু বলা সম্ভব হলো না, যেহেতু সময়ের লিমিটেশন আছে। আমরা আপকামিং কিছু ওয়েবিনার করব, যেটা হাওড়া এবং বর্ধমানের জন্য আমরা গৌতমদার থ্রু দিয়ে লিঙ্ক প্রোভাইড করে দেবো, কেননা আমার তরফ থেকে আইসিএর সকল মেম্বার যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি চাই বিভিন্ন সময়, আজকে উপস্থিত অনেকের সাথেই আমার ব্যক্তিগতভাবে প্রায় সকলের সাথেই পরিচয় আছে, তো সেই জন্য আমরা দুটো লোকেশনের জন্য আপকামিং এই মান্থে ওয়েবিনার করব, যাতে আপনারা উপস্থিত থাকেন, আপনাদের কোনো কিছু প্রপার ট্রেনিং আমরা প্রোভাইড করতে পারি বিভিন্ন মেনু সম্পর্কে। কেননা আমাদের H360-র মধ্যে আমরা OTM ফেসিলিটি, যেটা আপনারা চেয়ে এসেছিলেন যে সেন্ট্রালাইজড OTM, কেননা বিভিন্ন ফান্ডের দেখবেন OTM থাকে, সেই ফান্ডের OTM-এর জন্য আমরা এখানে ক্যাম্পস কমন OTM দিয়েছি। আমরা চেষ্টা করেছি আপনার ডিজিটাল KYC, কেননা আজকের দিনে দাঁড়িয়ে ইনভেস্টার, নিউ জেনারেশন ইনভেস্টার, দে আর নট কমফোর্টেবল ইন দ্য পেপার, এটা তো সবাই এগ্রি করবেন। তো তাদের জন্য আমরা আধার বেসড ডিজিটাল KYC আমাদের H360-র মধ্যে লঞ্চ করেছি। আপনি পারচেস উইথ দ্য SIP, ইনিশিয়াল অ্যামাউন্ট দিয়ে SIP আমরা লঞ্চ করেছি। আমরা লঞ্চ করেছি আপনার নন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান, ফোলিও কনসলিডেশন থেকে শুরু করে নমিনি আপডেশন পর্যন্ত। থ্যাংক ইউ আমাদের সুযোগ দেওয়ার জন্য। আমি উপস্থিত আছি আপনাদের যে কোনো কোয়ারিজ, যে কোনো ফিডব্যাক, যে কোনো সাজেশনের জন্য, কেননা H360 একটাই প্ল্যাটফর্ম। শেষ করার আগে ক্যাম্পসের তরফ থেকে উপস্থিত সকল অ্যাডভাইজার বন্ধুদের জানাই অগ্রিম পূজার শুভেচ্ছা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার লাহিরি ওনার ভ্যালুয়েবল স্পিচের জন্য। সো আই রিকোয়েস্ট মিস্টার লাহিরি টু বি হেয়ার, এবং তার সাথে সাথে আমি আমাদের দুজন ভাইস প্রেসিডেন্ট Icca
দিলীপ কুমার, মিস্টার দিলীপ কুমার দে এবং ভাইস প্রেসিডেন্ট আইকা এমএফডি বর্ধমান দেবাশিস ব্যানার্জি, ওনার দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, ওনাকে ফেলিসিটেট করার জন্য। So, একটু জোরে হাততালি দেবেন। এখানে একজন আছে দেবাশিস ব্যানার্জি, উনি আমাদের বর্ধমান আইকার ভাইস প্রেসিডেন্ট, এবং মিস্টার দিলীপ কুমার দে, উনি আমাদের আইকা ওয়েস্ট বেঙ্গল আইকার ভাইস প্রেসিডেন্ট। ওনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি আরেকজন কে আমরা আরেকটু ফেলিসিটেট করতে চাই। স্পন্দন নৃত্যকলা কেন্দ্র থেকে যারা এখানে পারফর্ম করলেন, তো ওনাদের যিনি শিক্ষা দেন, ওনাদের যিনি গুরুদেব, শিক্ষাগুরু যে ভদ্রমহিলা আছেন, রাখি দাশগুপ্ত, শ্রীমতী রাখি দাশগুপ্ত, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ওনার কাছে ওনাকে সম্মানিত করবেন আমাদের দেবাশিসদা এবং দিলীপদা, দুজনকে অনুরোধ করব ওনাকে সম্মানিত করার জন্য। প্লিজ একটু জোরে হাততালি দেবেন। নিন, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনাকে এবং আপনার এন্টায়ার টিমকে এখানে সুন্দর পারফরমেন্সের জন্য। সো লেটস গোইং টু দ্য নেক্সট টপিক। আচ্ছা, এখানে কারা আছেন যারা মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল টেক অ্যাওয়ে দ্য হোল বিজনেস উইদিন 10 ইয়ার্স? কেউ আছেন এখানে যারা মনে করেন? So everybody is confident that AI will not take away any business. Few percentage, large chunk of the business will take away by artificial intelligence. There is a possibility, yes, of course. একটা সম্ভাবনা আছে। So আমাদেরকে টেকনোলজি ওয়াইজ অনেক বেশি ডেভেলপ হতে হবে, আর টেকনোলজি সংক্রান্ত আরো কিছু বিষয় নিয়ে, শুধু টেকনোলজি নয়, সি ইন্ডাস্ট্রি, যত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক না কেন, যত বড়ই শিল্পপতি হোক, এভরিবডি অলওয়েজ ওয়ান্টস এ নিউ অ্যাভিনিউ অফ বিজনেস আর নিউ অ্যাভিনিউ হাউ টু গেন মোর। তো সেটা বলার জন্য আমি অনুরোধ করব মিস্টার অভিক মিত্র, কে ফিনটেকের তরফ থেকে একটা আলাদা অ্যাভিনিউ আমরা কী করে পেতে পারি বা আলাদা রেভিনিউ জেনারেট করতে পারি কি থেকে, সেই বিষয় নিয়ে বলার জন্য। মিস্টার অভিক মিত্র, প্লিজ। হ্যালো,
গুড মর্নিং নমস্কার আমার নাম অভিক মিত্র আই রিপ্রেজেন্ট কেফিন টেকনোলজিস আই ইউজ টু টেক কেয়ার ডিস্ট্রিবিউটর সাপোর্ট ফর ইস্টার্ন ইন্ডিয়া সো টুডে উই আর হিয়ার টু ডিসকাস অ্যাবাউট কে ফিনটেক ডিজিটাল প্ল্যাটফর্ম আমি ইংরেজি বাংলা মিশিয়ে বলছি আশা করছি বাংলা সবাই বুঝতে পারছেন তো So today actually we are going to focus on KFintech DIT portal. So what does it mean by DIT? DIT is Distributor Initiated Transaction Portal. So আজকে আমরা আলোচনা করব মেইনলি যে কি আপডেট এসছে DIT প্ল্যাটফর্মে কি আপডেট এসছে আপনাদের জন্য হয়তো আপনারা জানেন তো লেটস হ্যাভ এ কুইক ব্রাশ আপ সো আমরা রিইনিশিয়েট ট্রানজাকশন ইমপ্লিমেন্ট করেছি we have implemented copy facility for the mutual fund distributor. We have implemented the investor journey for new investor. We have implemented resend OTP button for the investor. Eta ekdom notun implementation. We have implemented transaction option for HF investor. আগে আপনি শুধুমাত্র রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের জন্য ইনভেস্ট করতে পারতেন now you are eligible to do transaction for your HUF client also. Next, multiple KOTM means আগেও KOTM আপনি করতে পারতেন আগে কিন্তু আপনি শুধুমাত্র একটা ব্যাংক অ্যাড করতে পারতেন বাট now you can add maximum 5 banks in KOTM that is KFintech OTM mandate. Next, email ID, mobile number, online updation and nominee online updation and last NPS module. I hope you have already used this NPS module facility. So let's start off with the portal. এখনো আমার কাছে প্রচুর এরকম ফোন আছে যে স্যার আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা কি karvi.com সরি আমরা কার্ভি থেকে আলাদা হয়ে গেছি 2019 ডিসেম্বর উই আর এ নিউ কোম্পানি উই আর কেফিন টেকনোলজিস লিমিটেড সো দ্য ওয়েবসাইট অ্যাড্রেস ইজ mfs.kfintech.com আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যদি চান আপনারা ফটো নিতে পারেন এই সাইট অ্যাড্রেসটা প্লিজ আপনারা নোট করে নিন প্লিজ কিপ ইট অন ইউর মেমোরি কেননা ইফ ইউ আর এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ইফ ইউ আর এ রিটেল ইনভেস্টর ইফ ইউ আর এ কর্পোরেট ইনভেস্টর আপনি যেখানেই যান না কেন আপনাকে এই সাইটের থ্রু দিয়েই যেতে হবে mfs.kfintech.com সো লেটস মুভ দেখতে পাচ্ছেন সাইটের ডান দিকে ওপরে একটা লগ ইন বাটন আছে ইফ ইউ ক্লিক অন দ্য লগ ইন বাটন একটা ড্রপডাউন আসছে ড্রপডাউন থেকে আপনাকে চুজ করতে হবে ডিস্ট্রিবিউটার অ্যাজ ইউর ডিস্ট্রিবিউটার এ নিউ উইন্ডো উইল অ্যাপিয়ার খুব ভালো করে দেখবেন দ্য উইন্ডো ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস একটা হচ্ছে ডান দিকে হচ্ছে দ্য মেল ব্যাক লগ ইন যেখানে ঢুকে আপনি স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট ডিফারেন্ট টাইপ অফ রিপোর্ট জেনারেট করতে পারবেন আর বাঁ দিকে হচ্ছে ডিআইটি ডিস্ট্রিবিউটার ইনিশিয়েটেড ট্রানজাকশন পোর্টাল যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সো লেটস ক্লিক অন দিস ক্লিক হিয়ার বাটন ক্লিক হিয়ার বাটনে ক্লিক করলে আপনি চলে যাচ্ছেন ডিআইটি পোর্টালের হোম স্ক্রিনে আপনাকে এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ক্লিক অন দ্য সাইন ইন বাটন অ্যান্ড ইউ আর লগড ইন টু দ্য ডিআইটি পোর্টাল এটা হচ্ছে আপনার ডিআইটি পোর্টালের হোম স্ক্রিন আশা করছি মোটামুটি সবাই এই স্ক্রিনটার সঙ্গে আপনারা অ্যাওয়্যার তো এখানে নতুন কি আছে নতুনগুলো বলার আগে ছোট্ট একটুখানি ব্রিফ করে দিই ইউ ক্যান ভিউ ইউর টোটাল ইউএম ইউ ক্যান ভিউ ইউর টোটাল নাম্বার অফ স্কিম কতজন ইনভেস্টার আছে পার্সেন্টেজ অফ অ্যাসেট অ্যালোকেশন ডেটে কত পার্সেন্ট আছে ইকুইটিতে কত লিকুইডে কত ইউ উইল গেট এ ডিটেইল ওভার হিয়ার কোন কোন এএমসিতে কত কত পার্সেন্টেজ আপনার কোডে ইনভেস্টমেন্ট হয়েছে সেগুলো পুরোটাই আপনি কিন্তু আপনার এই ডিআইটি ড্যাশবোর্ড থেকে পেয়ে যাচ্ছেন এর সঙ্গে কি আছে অথরাইজেশন এক্সপায়ার আর অথরাইজেশন পেন্ডিং দেখুন এই দুটোকে আমি হাইলাইট করেছি কেন করেছি নাও উই হ্যাভ ইমপ্লিমেন্টেড এ নিউ ফিচার্স ইন দিস টু মডেল authorization pending means whenever as a mutual fund distributor you are initiating a transaction for your investor the transaction goes to authorization pending model আপনার ইনভেস্টর যখন ওটা অ্যাপ্রুভ করে দিচ্ছে দে নিড মুভস টু অথরাইজেশন অ্যাপ্রুভ মডেল আর যদি কোনো কারণে উনি এটা অ্যাপ্রুভ করতে ভুলে যান 72 ঘন্টার পরে এটা চলে যাচ্ছে অথরাইজেশন এক্সপায়ার মডেলে তো লেটস বিগিন উইথ অথরাইজেশন পেন্ডিং মডেলে প্রত্যেকটা অথরাইজেশন পেন্ডিংয়ে যখন আপনার ট্রানজাকশন থাকছে এগেনস্ট ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশন there is a copy link button what is it
Suppose you have initiated a transaction for your investor. Now, করার পর আপনার ইনভেস্টার বলো স্যার আমি তো লিঙ্কটা পাইনি, আপনি তো করেছেন। নাও অ্যাজ এ ডিস্ট্রিবিউটার ইউ হ্যাভ দ্য অথরিটি টু কপি দ্য লিঙ্ক, কপি দ্য অ্যাপ্রুভাল লিঙ্ক অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ইনভেস্টার। জাস্ট কপি দ্য অ্যাপ্রুভাল লিঙ্ক, দেখুন লিঙ্কটা কপি হয়ে গেল। এবার এই লিঙ্কটা কপি করে আপনি SMS, হোয়াটসঅ্যাপ, ইমেল অ্যাজ পার ইয়োর কনভিনিয়েন্স আপনি আপনার ইনভেস্টরের সঙ্গে শেয়ার করতে পারেন। নাও লেটস মুভ টু দ্য অথরাইজেশন এক্সপায়ার বাটন। কোনো কারণে আপনার ইনভেস্টার একটা ট্রানজাকশন ইনিশিয়েট করেনি, অ্যাপ্রুভ করেনি, তো ইট গোজ টু অথরাইজেশন এক্সপায়ার মডেল। সো ইউ হ্যাভ অ্যান অপশন টু রিইনিশিয়েট দ্য ট্রানজাকশন। আগে কি ছিল, ইউ ক্যান রিইনিশিয়েট দ্য ট্রানজাকশন, বাট ফর দ্যাট ইউ হ্যাভ টু রি-এন্টার দ্য হোল ডেটা, দ্য ফুল ডেটা। এখানে কিচ্ছু করতে হচ্ছে না। এগেনস্ট ইচ অ্যান্ড এভরি অথরাইজ এক্সপায়ার ট্রানজাকশন ইউ হ্যাভ এ রিইনিশিয়েট বাটন, জাস্ট ক্লিক অন দ্য রিইনিশিয়েট বাটন। পুরো আপনার যে আপনি ধরুন 15 দিনে 1 মাস আগে যে ট্রানজাকশনটা ইনিশিয়েট করেছিলেন সেটা আপনার স্ক্রিনে চলে এলো, জাস্ট ক্লিক অন দ্য কনফার্ম অ্যান্ড মুভ, গো অ্যাড। নাও দ্য লেটেস্ট আপডেশন ইন আওয়ার পোর্টাল ফর ফিউ ট্রানজাকশন যেমন রিডেমশন, সুইচ, STP, SWP, এগুলোর জন্য ইনভেস্টর দুটো জিনিস পায়, একটা হচ্ছে অ্যাপ্রুভাল লিঙ্ক, একটা হচ্ছে OTP। সো অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ইউ হ্যাভ দ্য অথরিটি টু generate the approval link and share with your investor. That is number one. But what about OTP? OTP টা তো দিতে হবে। তো now investor himself or herself has a authority and option to generate the OTP. খুব ভালো করে স্ক্রিনটা দেখুন, এটা একটা রিডেমশন স্ক্রিন ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে, যেখানে ওটিপিটা দিতে বলছে, একটা বক্স দেখতে পাচ্ছেন, তার তলায় একটা রিসেন্ট OTP বাটন আছে। তো অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আপনি লিঙ্কটা তো শেয়ার করে দিলেন। নাও ইনভেস্টর যদি OTP না পেয়ে থাকেন, ইনভেস্টর হিমসেলফ অর হারসেলফ হ্যাজ এ অথরিটি টু ক্লিক অন দ্য রিসেন্ট OTP বাটন অ্যান্ড জেনারেট দ্য OTP. লেটস মুভ KOTM, very much important. KOTM is KFinTech OTM mandate from KFinTech. It is a PAN based OTM. এই PAN based OTM টা যদি আপনি একবার ক্রিয়েট করে নেন তাহলে for SIP or for lump sum purchase, for both you can use it. কিভাবে ক্রিয়েট করবেন? You can create it for your existing investor as well as for your new investor. Very easy. PAN number দিন, আপনার ইনভেস্টরের PAN number, name, email ID, country code will be prefixed and mobile number. দেখুন স্ক্রিনের তলায় একটা eNACH participating AMC বলে একটা লিঙ্ক আছে, eNACH participating AMC। তো এখানে আপনি দেখতে পারবেন যে KFinTech সার্ভিস কোন কোন AMC eNACH পার্টিসিপেট করছে। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন বা কপি করে রাখুন ফর ইয়োর ফিউচার রেফারেন্স, যে আপনার পরবর্তীকালে যখন আপনি ট্রানজাকশন ইনিশিয়েট করবেন আপনার কাছে একটা রেডি রেফারেন্স থাকবে যে হ্যাঁ এই AMCগুলো মিউচুয়াল ফান্ডে KOTM অ্যাকসেপ্ট করে। সো লেটস মুভ আহেড, ক্লিক অন দ্য সাবমিট। আচ্ছা, এই স্ক্রিন অবধি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ এ ডিস্ট্রিবিউটর স্ক্রিন। যখনই অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আপনি সাবমিট বাটনে ক্লিক করলেন আপনার কাজ শেষ, এবার ইনভেস্টরের কাজ শুরু। নাও লেটস সি হোয়াট ইনভেস্টর হ্যাভ টু ডু উইথ দ্য KOTM প্রসেসিং। যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করলেন দেখুন ইনভেস্টর একটা ইমেল পাবেন, এরকম একটা ইমেল পাবেন উইথ এ সামারি দ্যাট হু ইজ দ্য ডিস্ট্রিবিউটর, ইনভেস্টরের নাম, ইনভেস্টরের PAN নাম্বার, আর তলায় দেখুন একটা প্রসিড বাটন আছে, দেখুন আমি রেড ব্লক করে দিলাম, দেখুন রেড ব্লক করে দিলাম, একটা প্রসিড বাটন আছে। এই প্রসিড বাটনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনভেস্টর একটা এরকম উইন্ডো পাবে, উইন্ডো খুলে যাবে, যেখানে দেখুন এই নেম, PAN নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল ID এগুলো প্রিফিল হয়ে আসবে, কারণ অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ইউ হ্যাভ অলরেডি ফিল্ড আপ ফর ইউর ইনভেস্টর। ইনভেস্টরকে কী করতে হবে? ইনভেস্টরকে ড্রপডাউন থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে। ইনভেস্টর ক্যান সিলেক্ট এক্সিস্টিং ব্যাঙ্ক অর হি অর শি ক্যান সিলেক্ট এ নিউ ব্যাঙ্ক। সাপোজ ইনভেস্টর সিলেক্টেড এ এক্সিস্টিং ব্যাঙ্ক, তো অটোমেটিক্যালি IFSC কোড আর অ্যাকাউন্ট কোডটা চলে আসবে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট 500 থেকে 10 লাখ, 500 to 10 লাখ ম্যাক্সিমাম, ফ্রম ডেট টু ডেট। নিচে দেখুন আই এগ্রি একটা অপশন আছে, আই এগ্রি বাটন ক্লিক করে কনফার্ম করলে আবার অফ হয়ে যাচ্ছে।
খুলে আছে? ওকে, সরি ফর দ্য ডিস্টারবেন্স। তো ইনভেস্টার এইগুলো প্রিফিল পাবে, এই বাটনগুলো উপরে 4টে বাটন প্রিফিল পাবে। ইনভেস্টারকে ব্যাংক চুজ করতে হবে, ইনভেস্টার ব্যাংক চুজ করার পর অটোমেটিক্যালি আইএফএসসি কোড ব্যাংক অ্যাকাউন্ট চলে এলো, নিচে আই এগ্রি বাটন ক্লিক করলো। নাও লুক ইনটু দ্য স্ক্রিন ভেরি ভেরি কেয়ারফুলি। এটা কিন্তু ইনভেস্টারের পয়েন্ট অফ ভিউ। ইনভেস্টার এই কেওটিএম এর একটা সামারি দেখতে পাবে, ঠিক আছে, যে ম্যান্ডেটটা কে রিকোয়েস্ট করেছে, কত টাকার ম্যান্ডেট, ইনভেস্টারের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার। নিচে দেখুন নেট ব্যাঙ্কিং দেখাচ্ছে, নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে আপনার এটা হবে। আর একটা ডিক্লারেশন আছে, দ্য ইনফরমেশন ইজ বেস্ট টু মাই নলেজ, আই উইশ টু প্রসিড দিস থ্রু দ্য নেট ব্যাঙ্কিং, দ্য নেট ব্যাঙ্কিং ম্যান্ডেট। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করে সাবমিট করার সঙ্গে সঙ্গে সিস্টেম উইল রিডাইরেক্ট দ্য ইনভেস্টর টু হিজ অর হার নেট ব্যাঙ্কিং। নেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করে অ্যাপ্রুভ করলে ইনভেস্টর ইজ সাপোজ টু রিসিভ দ্য ইউএমআরএন নাম্বার। ইউএমআরএন নাম্বার পাওয়া মানে দ্য কেওটিএম হ্যাজ সাকসেসফুলি রেজিস্টার। পরবর্তীকালে যখন আপনি এসআইপি করবেন, ইফ ইউ আর ডুইং এসআইপি ফর ইউর ইনভেস্টর, তখন এসআইপি মোডে দেখবেন দুটো অপশান আসছে, আইএসআইপি আর কেওটিএম। আইএসআইপি সবাই জানেন, আইএসআইপি চুজ করে ইফ ইউ আর ইনভেস্টিং থ্রু ইউর ফর ইনভেস্টর, তাহলে ইনভেস্টরকে কিন্তু পরবর্তীকালে একটা বিলার অ্যাড করতে হচ্ছে ফর এসআইপি ফিউচার ইনস্টলমেন্ট ডিডাকশন। কিন্তু কেওটিএম ধরে করলে আর কোনো বিলার অ্যাড করার ঝামেলা থাকছে না। তো লেটস মুভ আহেড। ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার আপডেশন অ্যান্ড নমিনি আপডেশন, এটাও কিন্তু আপনারা আমাদের সাইট থেকে পেতে পারেন। দিস ইজ এ নন লগ ইন বেসড অ্যাপ্লিকেশন, মানে এটার জন্য আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে ডিজিটাল প্ল্যাটফর্মে লগ ইন করার কোনো দরকার নেই, আমাদের বাইরের প্ল্যাটফর্ম থেকেই পেতে পারেন। আপনি কীভাবে পাবেন একবার চলুন দেখা যাক। mfs.kfintech.com, এর প্রথমেই বললাম আমাদের মাদার সাইট mfs.kfintech.com, এখানে যাবেন, ক্লিক অন দ্য লগ ইন অন দ্য রাইট টপ কর্নার। এখানে আসুন, ড্রপডাউন এলো একটা, খুব ভালো করে দেখুন, এখানে কিন্তু আপনাকে রিটেল ইনভেস্টর চুজ করতে হবে। আই রিপিট, এখানে কিন্তু ডিস্ট্রিবিউটর না, ইউ হ্যাভ টু চুজ রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। একটা উইন্ডো খুলবে এখানে, দিস ইজ দ্য ইনভেস্টর উইন্ডো। এখানে একটু স্ক্রল ডাউন করে যান, স্ক্রল ডাউন করে নিচে নামলে ইউ উইল গেট কাপল অফ মডিউল ওভার হিয়ার। এখানে দেখুন, ভালো করে দেখুন, চেঞ্জ অফ ইমেল আইডি, আশা করছি সবাই দেখতে পাচ্ছেন, ব্লক করে দিয়েছি আমি। চেঞ্জ ইন ইমেল আইডি অ্যান্ড মোবাইল অনলাইন, অ্যান্ড দ্যার ইজ অ্যান অপশন অফ নমিনি আপডেশন, এখান থেকে এটাও করতে পারবেন। Only criteria is if you are doing on behalf of your investor, you have to collect the OTP from your investor. OTP based transaction, OTP based application actually. তো এই ইমেল আইডি, মোবাইল নাম্বার আর নমিনি আপডেশন যদি এখান থেকে আপনি আপনার ইনভেস্টরের জন্য করতে চান, দেন ইউ হ্যাভ টু কালেক্ট ওটিপি ফর ইউর ইনভেস্টর, ফ্রম ইউর ইনভেস্টর। সো লেটস মুভ অ্যাহেড। এনপিএস মডিউল, যেটা আমি প্রথমেই বললাম, এনপিএস মডিউল ইন কেফিনটেক ডিজিটাল প্ল্যাটফর্ম। সো KFintech is working as a registrar and transfer agent as far as mutual fund is concerned. Now, where NPS comes into picture, KFintech is working, but KFintech is now working as a CRA, Central Record Keeping Agencies. Right now in India, there are 3 CRA. One is NSDL, has started working from 2004. Later on, KFintech, and now CAMS is also working as a CRA. সো এনপিএসটা আপনি কীভাবে করবেন, এই যে ডিআইটির প্ল্যাটফর্মের স্ক্রিন আফটার লগ ইন, দেখুন বাঁদিকে সব মেনুগুলো আছে, আশা করছি দেখতে পাচ্ছেন। এনপিএসের আন্ডারে অ্যাবাউট এনপিএস আমরা ক্লিক করেছি। তো ইউ উইল গেট এ সামারি, যে হোয়াট ইজ এনপিএস, কী কমিশন আপনি পাবেন, কীভাবে পাবেন, হোয়াট ইজ এনপিএস, এটা এফএকিউ পাবেন।
FAQ এর পরে যদি আমরা তার পরের অপশানটা যাই, অনলাইন এমপ্যানেলমেন্ট। অনলাইন এমপ্যানেলমেন্ট কিন্তু এখানে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আপনার হবে পিওপির সঙ্গে, দ্যাট ইজ পয়েন্ট অফ প্রেজেন্স। যেরকম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইউ আর গেটিং এমপ্যানেল উইথ দ্য AMCs, সেরকম NPS এর ক্ষেত্রে আপনাকে এমপ্যানেল করতে হবে পিওপির সঙ্গে। ফিনটেক আপনাকে শুধু একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে। তো এখানে দেখুন 4টে জিনিস আপনার থেকে চাইছে, নেম, প্যান নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে প্রিফিল্ড হয়ে, কেননা আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন। ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য পিওপি ফ্রম হিয়ার ইটসেলফ। দেখুন 3টে পিওপি রাইট নাও দিস অ্যাভেলেবল, 3 POPs, আদিত্য বিড়লা পেনশন, HDFC পেনশন, ICICI Prudential. Suppose you are selecting ICICI Prudential, selective. নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এটা আপনাকে দিতে হবে। নাম্বার অফ কাস্টমার, কতজন কাস্টমার আছে। করেসপন্ডেন্স অ্যাড্রেস, ইউ হ্যাভ টু ফিল ইট আপ, সিটি, স্টেট, পিনকোড, অ্যান্ড ইউ হ্যাভ টু অলসো ফিল আপ দ্য রেজিস্টার্ড অ্যাড্রেস। যদি এটা সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস হয়, জাস্ট সেম এই বাটনটা ক্লিক করে অটোমেটিক্যালি দেখুন তলা এটা ফিল আপ হয়ে যাবে। সেভ অ্যান্ড এক্সিট। নাও ইউ হ্যাভ টু ফিল আপ ইউর ব্যাঙ্ক ডিটেল, ব্যাঙ্ক নেম ইউ হ্যাভ টু ফিল আপ, অ্যাকাউন্ট নাম্বার, IFSC code, branch number, fill up, and you will move to the final stage of NPS empanelment. আপনাকে আর কি করতে হবে, you have to upload couple of things, that is your PAN card number, PAN card copy, ERN certificate, cancel check, and address proof. এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর যখন আপনি NPS এর জন্য এমপ্যানেল করছেন, যদি তখন আপনার কোনো কোয়ারি থাকে, ইফ ইউ ফেস এনি ডিফিকাল্টি, ইউ ক্যান ডাইরেক্টলি মেল টু NPS help desk ID. So what is the NPS help desk ID? So this is the NPS help desk ID, NPS distributor support @kfintech.com. এখানে আপনি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার মেল করতে পারেন যদি আপনার NPS রিলেটেড কোনো কোয়ারি থাকে। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড, সেভ অ্যান্ড প্রসিড। সো আফটার গেটিং এমপ্যানেল, যখন পিওপি আপনার এই এমপ্যানেলমেন্টটা কমপ্লিট করে দিচ্ছে, তখন দেখুন 3টে লিঙ্ক আপনার এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে কাস্টমার অনবোর্ডিং লিঙ্ক, নতুন যিনি সাবস্ক্রাইবার আছেন, যিনি একটা NPS কিছু একটা করতে চাইছেন, তাকে এই লিঙ্কটা শেয়ার করুন, তিনি করতে পারবেন। ফর সাবসিকুয়েন্ট কন্ট্রিবিউশন, যদি কারো থাকে অ্যাডিশনাল করতে চাইছেন, তাহলে দেখুন সাবসিকুয়েন্ট কন্ট্রিবিউশন লিস্ট চলে আসছে। আর SIP, NPS এর মধ্যে SIPও হয়, SIP লিঙ্কটা আপনি শেয়ার করবেন, তো সেখান ইনভেস্টার এখান থেকে যদি কোনো ট্রানজাকশন করেন NPS এর, দ্য ক্রেডিট গোজ টু ইউ। সো লেটস মুভ ফরওয়ার্ড। ভেরি ইম্পর্টেন্ট, এতগুলো জিনিস যে এখন দেখালাম আমি, প্রচুর জিনিস এখনও বাকি আছে, কিন্তু এর জন্য যেটা দরকার, মেন থিং, ইউ হ্যাভ টু রেজিস্টার ইন KFinTech ডিজিটাল প্ল্যাটফর্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকেরই কিন্তু রেজিস্ট্রেশন নেই, অথবা ভুলে গেছেন বা করব বলে করা হয়নি। কিভাবে নতুন রেজিস্ট্রেশনটা করবেন, জাস্ট হ্যাভ এ লুক। mfs.kfintech.com, এটা একদম মাথায় ঢুকিয়ে নিন। এটা এখানে যেতে হবে আপনাকে, mfs.kfintech.com, go to login, go to distributor, login screen will appear. এখানে খুব ভালো করে দেখুন, সিস্টেম ইজ আস্কিং ফর এ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনি তো নতুন, আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড নেই। দেখুন তলা একটা সাইন আপ বাটন আছে, ক্লিক অন দ্য সাইন আপ বাটন অ্যান্ড দ্য রেজিস্ট্রেশন পেজ উইল অ্যাপিয়ার। হিয়ার ইউ হ্যাভ টু প্রোভাইড ইয়োর ERN কোড, PAN নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার। Email ID, mobile number, maybe you have multiple email ID and mobile number, but you have to provide that email ID and mobile number which is registered in your KYD database. I agree terms and condition, click on validate. একটা OTP আপনার মোবাইলে ট্রিগার হবে, you have to put the OTP, click on submit, and system will give you an option to create your user ID, password, confirm password. পাসওয়ার্ডের ব্যাপারে অনেকের কনফিউশন থাকে যে স্যার পাসওয়ার্ডটা কী দেবো। সো এখানে কিন্তু একটা পাসওয়ার্ড রিকোয়ারমেন্টের, দেখুন খুব ভালো করে, পাসওয়ার্ড রিকোয়ারমেন্টের একটা কিন্তু গাইডেন্স আছে। বলছে 8 to 15 ক্যারেক্টার হবে আলফা নিউমারিক, মানে পাসওয়ার্ড 1 2 3, কোনো রকম স্পেশাল ক্যারেক্টার কিন্তু থাকবে না। ইউজার আইডি, পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড, ক্লিক অন সাবমিট। একটা পপ আপ আসবে, খুব ভালো করে দেখুন, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ KFinTech, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, নাও ইউ ক্যান ইউজ ইট। রেজিস্ট্রেশন শুড বি কমপ্লিটেড থ্রু দিস পোর্টাল। আই রিপিট, প্লিজ রেজিস্ট্রেশনটা কিন্তু ওয়েবসাইট থেকেই করবেন। আফটার জেনারেটিং ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, ইউ ক্যান ভেরি ওয়েল ইউজ ইট উইথ ইউর মোবাইল, কিন্তু ইনিশিয়াল রেজিস্ট্রেশন টু বি কমপ্লিটেড থ্রু ওয়েবসাইট অনলি। নাও সাপোজ ইউ অলরেডি হ্যাভ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, আপনার কাছে আছে কিন্তু ভুলে গেছে, অনেকদিন ইউজ করেননি, সেক্ষেত্রে কী করবেন, সেম জায়গা mfs.kfintech.com, লগ ইন,
ডিস্ট্রিবিউটার লগ ইন স্ক্রিন। এখানে খুব ভালো করে দেখুন, এটা ফরগট ইউজার আইডি অ্যান্ড ফরগট পাসওয়ার্ড দেখাচ্ছে। তো প্রথমে যাবো ফরগট ইউজার আইডিতে। এখানে গেলাম, আই হ্যাভ টু পুট ARN কোড, I have to put email ID, submit. So click on the submit button, the user ID will get triggered to your registered email ID. আবার আমরা এখানে যাব লগ ইন স্ক্রিনে, ক্লিক অন দ্য ফরগট পাসওয়ার্ড ইউজার আইডি, যেটা এখনই আপনার ইমেলে আমরা ট্রিগার করেছি, ইমেল আইডি, জেনারেট ওটিপি, এ ওটিপি উইল বি ট্রিগার টু ইউর রেজিস্টার ইমেল আইডি। ওটিপিটা দিন, ভ্যালিডেট ওটিপি করুন। নাও সিস্টেম উইল গিভ ইউ অ্যান অপশন টু রিসেট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা দুবার দিতে হবে, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ক্লিক অন দ্য সাবমিট অ্যান্ড দ্য পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি। সো যদি আপনি নতুন হন অথবা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তো এই পুরো ডেমনস্ট্রেশনটা থ্রু দিয়ে আশা করছি আপনাদের হেল্প করতে পেরেছি কীভাবে আপনারা নতুন করে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন কেফিনটেকে। সো হাউ টু রিচ কেফিনটেক। কেফিনটেকে আপনারা নিশ্চয়ই কথা বলেন আমাদের সঙ্গে বা আমাদের মেল করেন। তো এটা একটু কাইন্ডলি ছবি তুলে নিন বা নোট করে নিন। We have a dedicated email ID for distributorcare@kfintech.com, kfincard.dissupport@kfintech.com, and this is my email ID for the local support, ovik.mitra@kfintech.com. যদি আপনি ইমেল দিতে চান, সব সময় কিন্তু আপনার ARN কোডটা মেল সাবজেক্ট লাইনে মেনশন করে দিন। আই রিপিট, সব সময় আপনার ARN কোডটা মেল সাবজেক্ট লাইনে মেনশন করে দিন, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে হু ইজ সেন্ডিং দ্য মেল। ঠিক আছে? যদি আপনি কথা বলতে চান আমাদের সঙ্গে, কারোর সঙ্গে কথা বলতে চান, উই হ্যাভ এ টোল ফ্রি নাম্বার। তো টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন। যদি এখানে কারোর সঙ্গে কথা বলতে চান অ্যাজ এ লোকাল সাপোর্ট, ইউ হ্যাভ মাই নাম্বার, আমার সঙ্গে কথা বলতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, যদি কোনো সময় ফোন বিজি দেখেন বা ফোন না ধরি, তাহলে ইউ ক্যান সেন্ড মি হোয়াটসঅ্যাপ, প্লাস প্লিজ মেনশন ইউর ARN কোড সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হু ইজ কলিং। সো দ্যাট ইজ ইট ফর নাও। আমাদের প্ল্যানিং আছে যে আমরা অন এ রেগুলার বেসিস এখন থেকে অনলাইন প্রোগ্রাম করব, অনলাইন ডিস্ট্রিবিউটর সাপোর্ট প্রোগ্রাম করব, মেবি ফ্রম নেক্সট স্যাটারডে। গৌতমদার সঙ্গে সেরকমভাবে কথা হয়েছে আমাদের। সো দ্যাট ইজ ফর নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আসছে না? আচ্ছা আমি দেখবো এটা। ওকে। অ্যান্ড লাস্টলি আই উড লাইক টু থ্যাংক গৌতম দা টু ইনভাইট মি ফর দিস প্রেস্টিজিয়াস প্রোগ্রাম, এবং আশা করবো ভবিষ্যতে আপনাদের সঙ্গে এরকমভাবে কথা বলা বা দেখা হওয়ার সুযোগ আমার হবে। থ্যাংক ইউ। Thank you so much, Mr. Avik Mitra, for his beautiful words, যেটা আমাদেরকে আগামী দিনে অনেক বেশি হেল্প করবে। আই রিকোয়েস্ট মিস্টার সুজান দাস, সেক্রেটারি আইকা, ওনাকে ফেলিসিটেট করার জন্য প্লিজ আসবেন। স্যার, হোয়াট এভার কোয়েশ্চেন কোয়ারিজ যা আছে আপনারা প্লিজ ডিউরিং ব্রেক বা বাইরে যখন আফটার লাঞ্চ বা পোস্ট লাঞ্চে করে নেবেন প্লিজ। ঠিক আছে স্যার, আমার ইমেল আইডি, মোবাইল নাম্বার আপনাদের কাছে রইল, ফোন করবেন বা ইমেল করবেন, উইল ডেফিনেটলি স্পিক অ্যান্ড রিভার্ট। Mr. Mitra. Sorry. So thank you, Sujanda. Thank you, Mr. Mitra, আপনার ভ্যালুয়েবল স্পিচের জন্য। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, পিছনে দাঁড়িয়ে আছেন, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আপনারা প্লিজ আপনারা বসে যান। সো আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড ডিলাইটেড টু অ্যানাউন্স কে আমাদের মধ্যে এই মুহূর্তে এমন কিছু মানুষ এসেছেন, উপস্থিত হয়েছেন। সো নট অনলি বর্ধমান, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, বাট এন্টায়ার নেশন যাদেরকে জানে, এভারেস্ট মাউন্টেন যিনি জয় করেছেন উইদাউট অক্সিজেন, পিয়ালি বসাক, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ঠিক আছে, প্লিজ ওনার জন্য একটু জোরে হাততালি দেবেন। এটা আমাদের কাছে খুব গৌরবের ব্যাপার। আমাদের মধ্যে আছেন এমন একজন ব্যক্তি যেটা আমরা সবসময় শুনি, সেবি, বাট উই ডু নট নো হাউ টু টক টু সেবি। সো সেবি রিজিওনাল ডাইরেক্টর মিস্টার রামমোহন রাও ইস্ট, উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন
মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির এমন কিছু নক্ষত্র, রাদার আই শুড কল দেম নক্ষত্র, স্টার্স বা স্টলওয়ার্ডস, হোয়াট এভার ইউ সে, মিস্টার PN চৌধুরী, মিস্টার দিলীপ কুমার দে, মিস্টার শৈবাল বিশ্বাস, ওনারা ইতিমধ্যে আমাদের মধ্যে আছেন। ফ্রম দ্য কোম্পানিজ ফ্রন্ট আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন UTI মিউচুয়াল ফান্ডের পক্ষ থেকে মিস্টার অনিন্দ সেনগুপ্ত, রিজনাল হেড UTI AMC, উনিও আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে আছেন মিস্টার রজত, ইফ আই এম নট রং, মিস্টার রজত গজওয়ানি, উনি ABSL মিউচুয়াল ফান্ডের রিজনাল হেড। So I'd request Mr. Rajat Gajwani to come onto the stage and give his the valuable speech. Thank you, Mr. Rajat. Hello. Yeah. Good morning. So, first of all, thank you so much, Icca, for inviting us and partnering us in this wonderful forum. I just remembered that कि कुछ महीने पहले ही हम लोगों ने बंगाल में कलकत्ता में पार्टिसिपेट किया था and were interacting lot of people, MFDs and some dignitaries. So first of all, I would like to thank Icca and also that respected dignitaries who are there, sir from SEBI and all the respected MFDs for hearing us actually. So now coming to that Birla Sun Life Mutual Fund, although we had a initial discussion कि बाला सर हम लोग virtual साथ में रहेंगे यहाँ पे, but somehow Bala sir is not in India and he's gone for something outside India. That is why he's not there. So I have a privilege to having a word with you all, and also on behalf of Aditya Birla Sun Life Mutual Fund, I would like to thank you all for supporting us big time in terms of doing business with Aditya Birla Sun Life Mutual Fund. So a big round of applause to all of you. Thank you. So कहते हैं जैसे कि हम लोग कुछ भी शुभ आरंभ करने से पहले एक अच्छी चीज़ जो है किस अच्छी चीज़ से शुभारंभ करते हैं, बिकॉज इट गिव्स अस लॉट ऑफ पॉजिटिविटी एंड लॉट ऑफ एनर्जी एज वेल. तो जस्ट मैं अपना ये प्रेजेंटेशन जो मैं कोशिश करूंगा 15 से 20 मिनट तक सीमित रखने का, बट उससे पहले मैं एक काफ़ी जो हम लोगों का पॉपुलर एक वीडियो है जिसको हम आदित्य वंदना कहते हैं, उससे मैं स्टार्ट करना चाहूँगा, जस्ट टू गिव अ लॉट ऑफ पॉजिटिव वाइब्स एंड एनर्जी अमंगस्ट ऑल ऑफ अस, सो दैट हम लोग जो ये दिन स्टार्ट ऑलरेडी कर चुके हैं, बट थ्रू आउट द डे जो हम लोग यहाँ पे काफ़ी डिग्निटरीज को सुनेंगे और काफ़ी पॉजिटिव चीज़ें लेके जाएंगे. तो आई थॉट दैट कि वाई शुड वी नॉट स्टार्ट विद दिस पॉजिटिव वीडियो जो कि हम लोगों को एक एनर्जी देता है. आदित्यः सविता सूर्या खगः भूषा गभस्तिमान् सुवर्णसदृशो भानुर्विश्वरेता
थैंक यू। तो ये वीडियो चलाने का एक रीज़न ये था कि आदित्य जो कि सूरज है, वो हम लोगों को काफ़ी पॉजिटिव एनर्जी देता है। एंड व्हेन वी स्टार्ट आवर डे विद द रेज ऑफ सन, तो डेफिनेटली हम लोगों का दिन जो है बहुत ही अच्छा गुजरता है और हमेशा हम लोग एक अच्छी पॉजिटिविटी के साथ अपने दिन की शुरुआत करते हैं। तो दैट इज़ वाई आई वॉन्ट टू प्ले दिस वीडियो। एंड नाउ कमिंग बैक टू आदित्य बिरला सन लाइफ म्यूचुअल फंड, तो जैसे कि मैंने आप लोगों से पहले ही बोला कि हम लोग काफ़ी साल से जो है आदित्य बिरला सन लाइफ म्यूचुअल फंड लगभग पिछले ऑलमोस्ट we'll be completing 30 years in 2024 and since last 29 years हम लोगों ने काफ़ी अप एंड डाउन्स देखे हैं। बट अगर हम लोग बात करें कि बिरला सन लाइफ म्यूचुअल फंड वन ऑफ द लार्जेस्ट फंड हाउस इन इंडिया हैविंग अभी यहाँ 25 बट वी हैव ऑलरेडी कंप्लीट 29 ईयर्स एंड ऑल्सो हम लोग का जो प्रेजेंस है इट इज़ ऑलमोस्ट प्लस 300 लोकेशंस में अक्रॉस इंडिया प्रेजेंस है और वेस्ट बंगाल में भी हम लोग 16 जगह जो है हमारे कलीग्स जो है काम कर रहे हैं। सो नाउ कमिंग टू आवर फंड हाउस फंड मैनेजमेंट टीम विच इज़ लेड बाय मिस्टर महेश पाटिल। So we have a team of almost people like senior people which is having almost a experience of more than 350 years. Although हम लोग जब आपसे इंडिविजुअली मिलते हैं या किसी फॉरम्स में मिलते हैं तो हम लोग हमेशा ये डिस्कस करते हैं कि पिछले 3-4 साल में हम लोगों ने काफ़ी जो है जो स्ट्रगल भी किया बट उसको स्ट्रांगली कमबैक भी किया और जो पिछले आपने 1 साल में एक्नॉलेज भी किया है एंड आई एम श्योर विद द सपोर्ट ऑफ यू ऑल डेफिनेटली वी आर कमिंग बैक वेरी स्ट्रांगली एंड इन टाइम्स टू कम आप लोग हमारे जो परफॉर्मेंसेस हैं वो भी काफ़ी आने वाले टाइम में इम्प्रूवमेंट ऑलरेडी देख रहे हैं और देखेंगे भी। तो टीम बहुत लार्ज टीम है, हम लोगों ने काफ़ी टीम में चेंजेस भी किया है और आने वाले टाइम में भी वी आर एडिंग सम मोर पीपल इन द फंड मैनेजमेंट टीम सो दैट हम लोग भी एक अच्छा अनुभव अपने इन्वेस्टर्स को और अपने चैनल पार्टनर्स को दे पाएं। एज फार एज आवर फंड्स आर कंसर्न, हम लोग जो फोकस फंड हमेशा हम लोग बात करते हैं कि हर कंपनी के पास एक बास्केट होता है फंड्स का, 50 फंड 55 फंड 60 फंड का बास्केट होता है बट देयर आर ऑलवेज अ वनीला काइंड ऑफ अ प्रोडक्ट जो हम लोग डिस्कस करते हैं विच इज़ फंड्स ऑफ इक्विटी एंड हाइब्रिड। तो टोटल जो हम लोगों का बास्केट है उसमें लगभग लार्ज कैप फंड्स का हमारे पास 25 to 30% शेयर है, देन डाइवर्सिफाइड फंड्स का हमारे पास 35 to 40% शेयर है, मिड एंड स्मॉल कैप 15 to 20% शेयर है एंड थीमेटिक फंड का हमारे पास लगभग 15 से 20% शेयर है। लास्ट के 3-4 सालों में हम लोगों ने काफ़ी थीमेटिक फंड्स मार्केट में लेके आए एंड सक्सेसफुली हम लोगों ने लॉन्च किया और वहाँ पे हम लोगों ने काफ़ी सक्सेस भी देखा। और रही बात फोकस फंड की, पिछले कुछ सालों में हम लोगों ने एक फोकस फंड का बास्केट बनाया जो आई एम श्योर हमारे कलीग्स ने आपके साथ डिस्कस भी किया होगा, स्पेशली हाइब्रिड कैटेगरी में जैसे हमारा बैलेंस एडवांटेज फंड है या मल्टी एसेट एलोकेटर फंड है या फिर आपका इक्विटी सेविंग्स फंड है। तो ये हम लोगों ने बास्केट बनाया और आज हम लोग एग्रेसिवली इन फंड्स को मार्केट में बता रहे हैं एंड वी आर गेटिंग लॉट ऑफ गुड रिस्पॉन्सेज अक्रॉस वेस्ट बंगाल एज वेल एज फ्रॉम इंडिया। उसी की वजह से आज देखिए आप हमारा जो ग्रोथ है इन इक्विटी इज ऑलमोस्ट वी आर मैनेजिंग एन AUM ऑफ ऑलमोस्ट 1,35,000 करोड़ के आसपास हम लोग मैनेज कर रहे हैं। एज फॉर एज फंड्स फॉर फिक्स्ड इनकम, क्योंकि बिरला जब हम लोगों ने शुरुआत किया था अपना म्यूचुअल फंड बिजनेस तो बिरला को जाना जाता था फिक्स्ड इनकम हाउस की तरीके से और आज वी आर having a numero uno position in managing our fixed income assets across the board and we have a funds from starting from 1 day to 3 months to 6 months to 1 year। और जो हमारा सबसे पॉपुलर प्रोडक्ट है जो आप लोगों ने कई लोगों ने हमारे साथ कई सालों तक हमारे साथ काम किया जैसे कि लो ड्यूरेशन फंड, सेविंग्स फंड, इन तरीके के फंड में हम लोगों ने काफ़ी काम किया है और आने वाले लगातार सालों में काम भी कर रहे हैं। सो अपार्ट फ्रॉम द फंड्स विच वी आर मैनेजिंग और हम लोग जो अपने डिस्ट्रीब्यूटर्स के साथ और इन्वेस्टर के साथ हम लोग अक्रॉस इंडिया या बंगाल हम लोग मैनेज कर रहे हैं एंड गेटिंग वेरी गुड रिस्पॉन्स। हम लोगों ने कुछ वैल्यू एडिड सर्विसेज भी ऐड ऑन की हैं पिछले कुछ सालों के अंदर ताकि हम लोग एक बेनिफिट और एक नया एक्सपीरियंस अपने डिस्ट्रीब्यूटर्स को, अपने म्यूचुअल फंड पार्टनर्स को और अपने इन्वेस्टर को दे पाएं। तो रिसेंटली जैसे हम लोगों ने लॉन्च किया संपूर्ण SIP बेसिकली इज जस्ट लाइक दैट कि आज आप SIP कर रहे हैं और आज से 8 से 10 साल बाद आपको क्या उसका बेनिफिट मिल रहा है वाइल टेकिंग अ डिसीजन राइट नाउ एंड यू आर गेटिंग अ सिस्टमैटिक विड्रॉल प्लान आफ्टर 8 to 10 years। तो हम
मैं इसके बारे में बहुत डिटेल में डिस्कशन इसलिए नहीं करना चाहूँगा बिकॉज वी हैव अ लिमिटेड टाइम, बट डेफिनेटली वेन एवर वी आर डूइंग दिस स्मॉल प्रेजेंटेशन इन ईच एंड एवरी मार्केट वी आर डिस्कसिंग इन डिटेल, और जब भी हम लोग किसी से मिलते हैं हम लोग डिटेल में डिस्कस करते हैं. बट जस्ट टू गिव यू अ बेनिफिट दैट या अंडरस्टैंडिंग कि आज अगर किसी ने 10,000 रुपये का SIP किया है तो आज से 10 साल बाद उसको 20,000 रुपये का SWP ऑटोमेटिकली स्टार्ट होगा, एंड वी कैन इवन चेंज द फंड फ्रॉम हेयर. अगर हम इक्विटी में कर रहे हैं तो हम लोग लो ड्यूरेशन से SWP आज से 10 साल बाद ले सकते हैं. तो दिस इज द कैलकुलेशन बेसिस ऑन द मैट्रिक्स विच विल अगर आपको कभी जानना हो तो प्लीज कनेक्ट विद आवर पीपल एट ग्राउंड, एंड डेफिनेटली हम लोग उसके बारे में आपको बताएंगे. और इसके अलावा देर आर लॉट ऑफ वैल्यू एडिड सर्विसेज जो हम लोगों ने, जैसे मैंने बताया, एड ऑन की हैं पिछले कुछ सालों में, जैसे कि टर्बो STP जो कि मार्केट वॉलिटिलिटी के हिसाब से STP अमाउंट क्या होगा आपका वीकली या मंथली वो डिसाइड करता है, वो ऊपर जाएगा या नीचे जाएगा. इट इज़ बेसिकली बेस्ड ऑन दैट EVM कैलकुलेटर, इक्विटी वैल्यू मल्टीप्लायर कैलकुलेटर के हिसाब से हम लोग डिसाइड करते हैं. एंड एवरी वीक और या एवरी मंथ वी ट्राई टू चेंज द डायनामिक्स और वी ट्राई टू चेंज द अमाउंट ऑफ द STP जो कि एक आपको बेनिफिट देता है एज फार एज नॉर्मल STP इज कंसर्न. उसके अलावा हम लोगों ने जो एड ऑन किया है पिछले कुछ सालों में, जैसे कि स्टेप अप SIP ऑलरेडी आप सब लोग जानते हैं, मल्टी SIP फैसिलिटी आप एक फॉर्म में आप 5 स्कीम, 6 स्कीम, 10 स्कीम में या 3 स्कीम में भी आप कर सकते हैं. एनी डे SIP, एनी डे आप किसी मंथ का डेट जो सिलेक्ट कर सकते हैं, एनी डे SIP कर सकते हैं. माइक्रो SIP विदाउट KYC जो होता है, फास्ट फॉरवर्ड SIP आप महीने में 4 बार हम लोगों को वीकली SIP कर सकते हैं. एंड SIP पॉज फैसिलिटी जो हम लोगों ने कोरोना टाइम में लॉन्च किया था, जिसका बेनिफिट काफ़ी मिला क्योंकि देर आर पीपल हु वांट टू पॉज इट फॉर 1 month 3 months, तो वी हैव अ फैसिलिटी ऑफ डूइंग दिस इन टर्म्स ऑफ एज फार एज SIP इज कंसर्न. इसके अलावा जस्ट मैं आप लोगों को साथ शेयर करना चाहूँगा बिकॉज देर आर लॉट ऑफ म्यूचुअल फंड डिस्ट्रीब्यूटर्स इन दिस हॉल, एंड आई एम श्योर आप सब लोगों ने हमारा एक जो वेरी एस्टीम्ड प्रोग्राम है विच इज़ अ प्रिविलेज क्लब, जो कि आदित्य बिरला सन लाइफ म्यूचुअल फंड फ्रॉम लास्ट 12 years से कंटिन्यूसली रन कर रहा है, एंड विदाउट एनी हिकअप्स, विदाउट एनी गैप हम लोगों ने ये क्लब जो है रन किया है पिछले लगभग 12 सालों से. 2011 से हम लोगों ने स्टार्ट किया. एंड द आइडिया ऑफ रनिंग दिस प्रिविलेज क्लब इज जस्ट लाइक कि हम लोग एक बॉन्डिंग क्रिएट कर सके अपने म्यूचुअल फंड डिस्ट्रीब्यूटर्स के साथ, और हम लोग एक पार्ट शेयर कर सकें हमारी प्रॉफिटेबिलिटी का, ताकि हम लोग अपने जो वैल्यू पार्टनर्स हैं जिनके साथ हम लोग अपना बिजनेस शेयर करते हैं या जो अपना बिजनेस हमारे साथ शेयर करते हैं, उनके साथ हम लोग एक लॉन्ग टर्म एसोसिएशन क्रिएट कर सके. एंड दिस प्रिविलेज क्लब हैज़ हेल्प्ड अस अ लॉट in terms of gaining momentum in the market, in terms of having confidence of mutual fund distributor to us, and हम लोगों को बिजनेस बढ़ाने में और आप लोगों का बिजनेस बढ़ाने में भी काफ़ी हेल्प किया है ओवर अ पीरियड ऑफ टाइम. एंड दैट इज़ वाई इट इज़ अ मोस्ट प्रेस्टिजियस प्रोग्राम अक्रॉस द फाइनेंशियल इंडस्ट्री, not only Aditya Birla Sun Life, not only mutual fund industry, but across the financial industry. This program has gained a lot of momentum and is the most awarded program in the industry. तो मैं पूरा रन तो नहीं करना चाहूँगा बिकॉज अगर मैं प्रिविलेज क्लब के बारे में बात करूँगा तो मुझे शायद 1 घंटा भी कम पड़ेगा. बट जस्ट टू गिव यू स्निपेट्स ऑफ दिस प्रोग्राम, इट्स अ रिवॉर्ड एंड रिकॉग्निशन प्रोग्राम फॉर म्यूचुअल फंड डिस्ट्रीब्यूटर. 25,000 एडवाइजर्स अक्रॉस इंडिया इसमें रजिस्टर्ड हैं. 25,000 एडवाइजर. आई एम श्योर आप लोगों में से भी कई लोग इसके अंदर रजिस्टर्ड होंगे, एंड यू पीपल आर गेटिंग द बेनिफिट ऑफ द प्रिविलेज क्लब एज वेल. एंड द प्रिविलेज क्लब सेलिब्रेट्स 12th year of चैनल एम्पावरमेंट. जस्ट आपको मैं बताना चाहूँगा कुछ इसके बारे में. आउट ऑफ, अगर हम गोल्डन एज प्लान जो कि एक रिटायरमेंट बेनिफिट हम लोगों ने स्टार्ट किया था इसके अंदर, अपार्ट फ्रॉम मेडिकल कवरेज, अपार्ट फ्रॉम टर्म प्लान कवरेज, वी हैव स्टार्टेड अ रिटायरमेंट प्लान विच इज कॉल्ड गोल्डन एज प्लान. वी हैव क्रिएटेड 5,000 फोलियोज, यानी 5,000 डिस्ट्रीब्यूटर्स जो हैं म्यूचुअल फंड डिस्ट्रीब्यूटर आर पार्टिसिपेटिंग इन दिस गोल्डन एज प्लान. एंड म्यूचुअल फंड ने, यानी बिरला सन लाइफ म्यूचुअल फंड ने लगभग 60 करोड़ एंड MFDs ने लगभग 212 करोड़ के आसपास का इन्वेस्टमेंट किया है इस गोल्डन एज प्लान में ओवर अ पीरियड ऑफ लास्ट 12 years. तो ये इस प्रोग्राम का एक स्ट्रेंथ है कि विदाउट नोइंग आपका ऐसा एक पैसा जुड़ जाता है आपके रिटायरमेंट बेनिफिट के लिए कि आपको आने वाले
कुछ सालों में जो आपके लिए एज अ रिटायरमेंट प्लानिंग काम करता है। बिकॉज हम लोग तो रिटायरमेंट प्लानिंग अपने इन्वेस्टर्स की करते हैं, बट शायद हमारी रिटायरमेंट प्लानिंग उस तरीके से नहीं होती। दैट इज़ वाई वी हैव स्टार्टेड दिस प्रोग्राम, ताकि आपको हम लोग एक हेल्थ बेनिफिट भी दे सकें, एक टर्म प्लान बेनिफिट दे सकें, एक आपको रिटायरमेंट बेनिफिट भी दे सकें, एंड अलॉन्ग विद दैट चाइल्ड स्कॉलरशिप भी दे सकें। तो देर आर लॉट ऑफ थिंग्स विच वी हैव टू डिस्कस। लेकिन अगर आपको इसके बारे में और जानना हो तो प्लीज़ कनेक्ट विद आवर पीपल एट ग्राउंड, एंड डेफिनेटली वील बी एबल टू गिव यू लॉट ऑफ डिटेल्स अबाउट दिस प्रिविलेज क्लब। प्रिविलेज क्लब में एक पॉइंट्स कैलकुलेट होते हैं जिसको हम लोगों ने डिफरेंट कैटेगरीज में डिवाइड किया है, इक्विटीज, डेट, हाइब्रिड्स एंड ऑल। एंड सबसे बड़ी बात कि आपका चाहे रिटायरमेंट हो, चाहे आपका प्रोटेक्शन हो, चाहे चाइल्ड केयर हो या एनुअल बेनिफिट्स हो, ये सारी की सारी बेनिफिट्स आपको इस प्रिविलेज क्लब के अंदर मिलती है। सो फॉर एग्जांपल, लाइफ कवर स्टार्टिंग फ्रॉम 5 लाख टू 1.5 करोड़, मेडिकल कवर स्टार्टिंग फ्रॉम 1 लाख टू 8 लाख, गोल्डन एज प्लान स्टार्टिंग फ्रॉम 3% कंट्रीब्यूशन ऑफ योर मंथली पे आउट या मंथली कमीशन टू 5% कमीशन, फिर चाइल्ड स्कॉलरशिप, एंड देन स्टेशनरी बेनिफिट्स एंड ऑल विच वी आर गिविंग टू आवर पार्टनर्स ऑन अ रेगुलर बेसिस। एक बार आप इसका पार्ट बन गए और अगर आप चीज़ें मेंटेन कर रहे हो एज पर द क्राइटेरिया, यू आर गेटिंग द बेनिफिट्स फॉर लाइफ लॉन्ग। उसके अलावा एनुअल बेनिफिट्स हैं जहाँ पे हम लोगों ने काफ़ी चीज़ें जो हैं अपने पार्टनर्स को दिया है एनुअल बेनिफिट्स के तौर पे, जो लोग गोल्ड एंड अबव मेंबर्स हैं, एंड पीपल आर एक्चुअली एक्नॉलेजिंग इट, दोज हु आर गेटिंग बेनिफिट। तो मेरा खाली यही बोलना है कि जब भी आप बिरला में किसी से डिस्कशन करें और बिल्कुल इस प्रिविलेज क्लब का पार्ट का डिस्कशन करिए, एंड आई एम श्योर ऐसे कई लोग होंगे जो बेनिफिट शायद मिल भी रहा होगा, बट दे आर नॉट अवेयर अबाउट इट। सो दैट इज इट फ्रॉम माई साइड एज फार एज दिस बिरला सन लाइफ म्यूचुअल फंड इज कंसर्न। ओनली थिंग इज दैट कि हम लोगों ने काफ़ी पिछले 30 सालों में बनाया है और हम मेंटेन किया है, काफ़ी हेडविंड्स देखे हैं, but still we are stand still and we are sure that we are coming back very strongly. Our funds are into top quartile, most of the funds are in top quartile and people are acknowledging it. अगर फिर भी आपको कभी डाउट लगे तो we are here, आप प्लीज़ हमसे डिस्कस करिए, and just focus on our some value added services as well as our privilege club program. So जैसे मैंने बोला कि हम लोगों ने स्टार्ट किया पॉजिटिविटी के साथ, और मैं एंड भी एक पॉजिटिव नोट के साथ एंड करना चाहूँगा। सो आई अगेन वांट टू रन अ स्मॉल वीडियो जो हम लोगों ने अपने एडवाइजर्स के लिए बनाया था, एंड आई एम श्योर आप लोग इसको रिलेट करेंगे और ये ज़रूर अपने इन्वेस्टर्स को या अपने जो कलीग्स हैं उनको दिखाएंगे कि कैसे एक एडवाइज़र एक इन्वेस्टर की साथ काम करके उसका हेल्प करता है और उसकी ज़िंदगी बनाता है। तो जस्ट बियर फॉर अ मिनट विद मी एंड देन विल क्लोज द प्रोग्राम। Thank you. I want scissors. Scissors for what? For something. बाद में बात। I want scissors. Scissors for what? For something. बाद में बात। I want scissors. Scissors for what? For something. I want Come scissors. first. Scissors for what? For some. I want Come scissors. first. Scissors for what? For something. बाद में बात। नहीं चल रहा मे बी कुछ टेक्निकल ग्लिच है, बट विल सेंड दिस वीडियो टू ऑल ऑफ यू। हम लोगों ने ये काफ़ी फोरम्स में दिखाया है, एंड आई एम श्योर कुछ लोगों ने यहाँ पे देखा भी होगा। बिकॉज ऑफ सब टेक्निकल ग्लिचेस इज नॉट रनिंग, बट इट्स अ वेरी ब्यूटीफुल वीडियो। आप लोग जरूर देखिएगा वेन एवर इट इज़ विद यू। तो आई फॉरवर्ड इट टू आइका टीम, एंड प्लीज आइका टीम प्लीज शेयर दिस वीडियो टू ऑल द फेलो advisors who are there with us. So thank you so much, and thank you team Icca for acknowledging us and for partnering with us. Thank you so much. Thank you, Mr. Rajat, so for his valuable speech. I request আমি অনুরোধ করব মিস্টার অরূপ ঘোষাল এবং অরূপ ঘোষাল আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আইকা বর্ধমান এবং প্রবীর চ্যাটার্জি আইকা ট্রেজারার বর্ধমান, ওনাদের দুজনকে মঞ্চে আসার জন্য, ওনাকে ফেলিসিটেট করার জন্য।
একটু জোরে হাততালি দেবেন। Thank you so much, Mr. Rajat, for his valuable speech. In fact, এই যে Rajat, on behalf of Mr. Bala Subramaniam, উনি স্পিচটা রাখলেন, যেহেতু উনি দেশে নেই, উনি বাইরে আছেন, বিদেশে গেছেন, সেই জন্য। So now it's time. It's my pleasure to introduce the chief guest, Dr. Biswajit Ghosh, who has graciously accepted our invitation and join us today. Dr. Biswajit Ghosh is a highly accomplished individual in the field of education. He is an ex-vice chancellor of Bardhaman University and professor of sociology. In fact, I cannot read the whole biodata. It's a long list of achievements by Dr. Biswajit Ghosh. I request Dr. Biswajit Ghosh to come onto the stage, and I would also request our Icca chairman, founder chairman, Dr. Gautam Karmakar, and our vice president, Mr. Dilip Kumar De, to come onto the stage and felicitate her. Please your hands together for Dr. Biswajit Ghosh for coming here. উনি আমাদের অনুরোধকে অ্যাকসেপ্ট করেছেন এবং উনি আজকে জয়েন করেছেন। সেজন্য ডক্টর বিশ্বজিৎ ঘোষকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আইকার তরফ থেকে যে মোমেন্টও ওনাকে দেওয়া হচ্ছে, সেখানে ছোট্ট একটা কিছু স্টেটমেন্ট সেখানে লেখা আছে। রেসপেক্টেড স্যার, we feel honored and exalted to facilitate you successfully completing the job as a Vice Chancellor and Professor of Sociology. The University of Bardhaman, West Bengal, your intelligent perseverance, dynamic personality, devotion to duties, creative genius, intuitive power of oration and prudent knowledge on socio-political affairs, and also exceptional ability in administration have made you noble personality. We feel proud for you, for your contribution to the society, especially those students coming from poor family. We, in this auspicious occasion, forward our differential esteem to an ideal teacher in you. You, we do believe, are the icon of youth, teachers and the professor of the world. We do express our gratitude for your sincere guidance and wholehearted support to students, research, scholars, professor for decades, which is truly appreciable to the academic world. So this will be handed over by our chairman, Dr. Gautam Karmakar. So আমি ডক্টর ঘোষকে অনুরোধ করব কিছু বলার জন্য। Thank you very much, Icca, for inviting me and honoring me. I can speak in Hindi and English and Bengali, all languages, so as you prefer, any kind of language is suitable for me. क्या बताए, आज का जो दिन है, you all work in the field. As a sociologist, as an intellectual working and researching in the field, we understand the kind of crisis that we face in society. COVID-19 has expedited certain things. The preceding person has already detailed. The contemporary society is called technological society, it is called information society, it is called a mass society. এই যে সমাজকে আমরা বলছি টেকনোলজিক্যাল সোসাইটি, মাস সোসাইটি, রাইট, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে এমন একটা সময় আসছে বা এমন একটা সময় এসে গেছে যেখানে উই নিড মোর অ্যান্ড মোর অ্যাডভাইজার্স।
And I'm happy that I am meeting all advisors. কদিন আগে স্কুলে যখন একটি ছাত্র আত্মহত্যা করলো, টিচাররা বললেন কাউন্সিলর লাগবে। সুপ্রিম কোর্ট 2011 সালে বলেছিল, in 2011, Supreme Court said all institutions, educational institutions should have compulsorily, should employ counselors. আপনারাও কিন্তু কাউন্সিলিং করছেন। কি কাউন্সিলিং করছেন? আমরা যে ইনকাম করছি কোথায় লাগাবো, কোনটায় লাগাবো? এই যে একটা নির্ভরশীলতা, আমার বাড়িতেও একজন আসেন যিনি ওই সিপ করেন, এই যে একটা নির্ভরশীলতা, এই যে বিশ্বাস, এইটা কিন্তু ভীষণভাবে জরুরি এমন একটা সময়ে যখন বিশ্বাস নেই কোথাও। এই সমাজে আমরা কাউকে বিশ্বাস করি না। এটাকে আমরা বলি পোস্ট ট্রুথ সোসাইটি, উত্তর সত্য সমাজ, যেখানে সত্য আর মিথ্যের প্রভেদটা একদম বোঝা যায় না। তো সত্য কোনটা, মিথ্যে কোনটা বোঝা যায় না, ক্যামোফ্লেজ করা যেতে পারে। একটা ছবি নিয়ে আমি 20 বছরের লোক হয়ে যেতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে বিশ্বজিৎ ঘোষ 20 বছরের একটা যুবক হয়ে যেতে পারে, হতেই পারে। ফলে যেখানে বিশ্বাসটা এত বড় একটা সমস্যার মধ্যে এসে পড়েছে, যেখানে প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেশন বাড়ছে, পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে, আমরা শুধুমাত্র মোবাইলে, আপনি এয়ারপোর্টে যাবেন, যে কোনো বড় জায়গায় যাচ্ছেন, দেখবেন মানুষ মানুষের কথাই বলে না, শুধু এরকম করে, রাইট? কথা বলছি না, ফ্রাস্ট্রেশন কিন্তু বাড়ছে, সামাজিক সম্পর্কের মধ্যে টেনশন বাড়ছে। এই অবিশ্বাসের মধ্যে আমি আজকে এসছি এমন একটা লোক, এমন একটা গোষ্ঠীর সাথে কথা বলতে, এমন কিছু অ্যাসোসিয়েটসের সাথে কথা বলতে যারা বিশ্বাস দেয়। সো বিগ ক্ল্যাপ টু দোজ হু গিভ কারেজ অ্যান্ড কনফিডেন্স টু দ্য পিপল who actually suffer from the crisis of confidence. So thank you very much for inviting me, and thank you for allowing me to share these words. I would look forward to listen to you. आप आगे जो भी करेंगे अच्छा ही होगा, हम संपर्क रखेंगे, हम पता करेंगे आप क्या कर रहे हैं, क्योंकि अगला दिन, आगे जो दिन आएगा, अगले look at 20 years beyond, अभी आज से 20 साल बाद, right, 2043 क्या होने वाला है? What is going to come in a country like India? तो ये सोच के the kind of work that you will be doing, আপনারা যা করবেন, আপনারা যে সিস্টেম ডেভেলপ করবেন, which probably would carry forward the society. So যেখানে কারোর উপর বিশ্বাস নেই, সেখানে একটা বিশ্বাস সংস্থা, একটা সংস্থা যার নাম হয়তো আপনারা লিখেছেন আইকা, কিন্তু আমি বলছি এই সংস্থার নাম হচ্ছে বিশ্বাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। স্যারের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। মানে being a part of a different institute or different type of arena, যেভাবে উনি আজকে আমাদের সোসাইটিকে বা আমাদের সংগঠনকে এক্সপ্লেন করেছেন, মানে অনবদ্য, ইনফ্যাক্ট এক্সট্রাঅর্ডিনারি। স্যার থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, নাও আই উইল কল আপ অন টু দ্য স্টেজ। আজকে এমন একজনকে আমরা ডাকতে চলেছি এখানে, যিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা সব সময় খালি উই ফাইন্ড আউট এক্সকিউজেস, হয় না, এটা হয় না, ওটা খারাপ, সেটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, এটা নেই, ওটা নেই, সেটা নেই, দুনিয়ায় গরম বৃষ্টি, এভরিথিং। বাট সামওয়ান প্রবাবলি আমাদের এখানে সেই টেনাসিটি, সেই জেদ, এনথুজিয়াজম, এনকারেজমেন্ট, সেটা আমাদের কারোর মধ্যেই নেই, যেটা তিনি দেখিয়েছেন। শুধু তাই নয়, একজন নারী, একজন মহিলা হয়ে সে কতটা শক্তিশালী হতে পারে তার প্রমাণ তিনি দিয়েছেন। ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট, উইদাউট অক্সিজেনে হিমালয় পর্বতকে জয় করা। সো আই রিকোয়েস্ট পিয়ালি বসাক ম্যাডামকে মঞ্চে আসার জন্য, প্লিজ। আমি ওনার সকলকে একটু অনুরোধ করব জোরে হাততালি দেওয়ার জন্য। স্ট্যান্ডিং ওভেশন সবাই দিচ্ছে। উই আর extremely happy and delighted कि आपने আমাদের মধ্যে এখানে এসে। প্লিজ ম্যাডাম। and I would request Icca চেয়ারম্যান and ফাউন্ডার গৌতম দা এবং আমাদের প্রেসিডেন্ট, Icca প্রেসিডেন্ট অরুময় দা, দুজনকে মঞ্চে আসার জন্য, ম্যাডামকে সম্বর্ধনা দেওয়ার জন্য।
অরুময়দা, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। একটা বাংলা ব্রোশিওর, একটা পিয়ালি বসাক সম্বন্ধে কিছু ওয়ার্ড, কিছু শব্দ লেখা আছে, ব্রোশিওর আছে, আপনারা কাইন্ডলি ওটা কালেক্ট করবেন এবং ওটা পড়বেন। হ্যাঁ, ওটাই বললাম, দেখে নেবে, পড়বেন। অ্যাকচুয়ালি ওনাকে আমরা যে মোমেন্টোটা দিচ্ছি সেখানে লেখা আছে, পিয়ালি বসাক, the great mountaineer, respected madam, we feel proud to felicitate you for your great achievement as a successful woman athlete of West Bengal who leads the world in an international expedition. We salute you for your continuous endeavor since your childhood, which dare to dream you to raise our glorious Indian tricolor to its highest peak. We pray to Almighty for your all-round success in your life. So that is what written in this moment. এটা লেখা আছে এই মোমেন্টের মধ্যে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। রিকোয়েস্ট করব, ওনাকে অনুরোধ করব কিছু বলার জন্য। এক মিনিট, আপনারা যে এর যে একটা দেখবেন লিফলেট দেওয়া আছে, একটু কাইন্ডলি যদি বের করেন, এখানে ওর ডিটেলস দেওয়া আছে। উনি নিজে মুখে তো বলতে পারবেন, আমি ওকে বলেছি তাই বলে দিচ্ছি। উনি কিন্তু ভীষণ আর্থিক অসচ্ছলতার মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা করেছে। উনি যে ফ্যামিলি থেকে এসছে, একদম খেতে পায় না, যেটা বলা হয় না খেতে পাওয়া, এরম জায়গা থেকে এরম একটা এক্সপিডিশন করেছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাদের স্বেচ্ছায় কিছু দেওয়ার ইচ্ছে থাকে, ওই দেখুন ওই লিফলেটটার মধ্যে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওর কিউআর কোড, জিপে সব দেওয়া আছে। এটা কোনো ইনফ্লুয়েন্স করে নয়, আপনাদের যারা মন থেকে দিতে চাইবেন, যা খুশি দিতে চাইবেন, ডাইরেক্টলি ওনার অ্যাকাউন্টে দেবেন। আমাদের কোনো ভায়া মিডিয়া কোনো কাউকে না। যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে, কারো দেওয়ার ইচ্ছা না থাকলে 1 পয়সাও দেবেন না, তাতেও কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু কারো যদি ইচ্ছা থাকে ওখানে ডাইরেক্টলি দেবেন। ম্যাডাম, আইকার এই প্রোগ্রামে এসে আমার ভীষণই ভালো লাগছে এবং মানে এত গুণী মানুষজন আছেন, সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আর বর্ধমানের ভাইস চ্যান্সেলর স্যার, ওনারও বক্তব্য শুনলাম, উনি একদম ঠিক কথাই বলেছেন আপনাদের সংগঠনের সম্বন্ধে। এর ওপরে তো আর কিছু বলারই নেই। আর আমিও যে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি, এরকমই ভালো ভালো মানুষদের আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্টেই এই জায়গায় পৌঁছতে পেরেছি। তাদের কথা মনে করেই যতই বাধা আসুক, সেই আমার যখন 6 বছর বয়স, সেই থেকেই মানে লড়াই চালিয়ে গেছি। আমার মা বাবা, শিক্ষক শিক্ষিকা এবং যারা আমার ওয়েলুই স্যার, সবাইকে পাশে নিয়ে তাদের কথা মনে রেখে, তাদের কষ্ট, আমাকে বড় করার কষ্ট, সেইগুলো মনে করেই মানে এই অসম্ভব লড়াইটা চালিয়ে গেছি। যারা বিদেশি তারা অনেক সুযোগ সুবিধা পায়, অনেক প্র্যাকটিসের সুযোগ পায়, সেইভাবে আসে। কিন্তু মাউন্টেনিয়ারিংয়ে ওই ক্রিকেট ফুটবলের মতো কোনো সাপোর্ট নেই। তার সত্ত্বেও আমার যে ইচ্ছা ছিল দেশের নাম পর্বতারোহণে অনেক উঁচু জায়গায় নিয়ে যাব, একদম যাতে 1 নম্বরে নিয়ে যেতে পারি পর্বতারোহণে আমাদের দেশের নাম, সেটাই আমার স্বপ্ন আর ইচ্ছা। আর ওই বিভিন্ন স্কুল কলেজেও যাচ্ছি, তাদের ছাত্রছাত্রী, সেখানকার টিচাররা আমাকে ডেকে পাঠান তাদের ছাত্রছাত্রীদের জন্য আমাকে কিছু বলার। আমার অভিজ্ঞতা, আমার এই লড়াইটা থেকে তারাও যদি মানে এগিয়ে আসতে পারে, ইন্সপিরেশন পেতে পারে, সেই হিসেবেই যাচ্ছি। তো আমার এই কাজটা সমাজের কিছু ভালো কাজে লাগতে পারলে, ছাত্রছাত্রীদের কাজে লাগতে পারলে, সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগবে। সবাই প্রণাম নেবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এর ভিডিওটা, ওর যে ক্লাইম্বিং করেছে, ভিডিওটা আমরা এখন চালাচ্ছি না, আমরা লাঞ্চ টাইমে চালাবো। দেখবেন যে কিভাবে ক্লাইম্বিং করেছে, সেটা কিন্তু ভিডিও আছে, সেটা দেখাবো। এখন চালালে ভালো হতো, কিন্তু এখন আমাদের যে আরডি সাহেব আছেন, রিজনাল ডাইরেক্টর সেবি, উনি এসছেন, উনি বেরিয়ে যাবেন, ওনার প্রোগ্রামটা ওনাকে ছাড়তে হবে, কারণ ওই ভিডিওটা অ্যাটলিস্ট 15 মিনিটের আছে। তো সেটা আমরা দেখাবো, অবশ্যই দেখাবো, ভিডিওটা আছে, দেখাবো লাইভ কীভাবে রক ক্লাইম্বিংটা করেছে, এভারেস্ট জয়টা হয়েছে, সে ভিডিওটা আছে। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমাদের সকল ডিগনিটারিজ যারা আছেন ওনাদেরকে ডেকে নেব। প্রদীপ প্রজ্বলনের যে অনুষ্ঠান সেটি আছে। সো আইকা টিম মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য ডেলিগেটস, সবাইকে আমি অনুরোধ করব
এখানে চলে আসার জন্য। প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান শুরু হবে। So we'll enlight the lamp right now. So I'd request all the Icca members and delegates to please come on near to the lamp. वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। नमो नमः श्रीसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति बप्पा मोरया मंगलमूर्ति मोरया। ॐ गणपतये नमो नमः श्रीसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति बप्पा मोरया मंगलमूर्ति मोरया। ॐ गणपतये नमो नमः श्रीसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति बप्पा मोरया मंगलमूर्ति मोरया। ॐ गणपतये नमो नमः श्रीसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः। থ্যাংক ইউ সো মাচ সমস্ত ডেলিগেটস এবং আমাদের গেস্টদেরকে আমরা রিকোয়েস্ট করব ওনাদের বসে যাওয়ার জন্য ওনাদের সিটে। পিয়ালিকে একটা ছোট্ট আমি গিফট বা টোকেন দেবো, কিন্তু সেই টাকাটা আমি দিয়ে দেবো, কিন্তু সেই টাকাটা পিয়ালি কেওয়াইসি করে একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, আমাদের ইউটিআই মিউচুয়াল ফান্ড। আমি ওখানে ইনভেস্ট করিয়ে দেবো তাকে, ওনাকে টাকাটা, কিন্তু গিফটটা আমি দিয়ে দেবো। দাদা প্লিজ আমি ওনাকে ইউটিআই মিউচুয়াল ফান্ডে 21,000 টাকা পেনশন ফান্ডে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ দিলীপ দা এবং মিস্টার পিএন চৌধুরী দা। সে ইনফ্যাক্ট যারা বাইরে আছেন তারা হয়তো অনেক কিছু মিস করছেন, সো ভিতরে চলে আসলে ভালো হয়। নাও ইট ইজ অলওয়েজ অ্যান অনার টু কল টু দ্য স্টেজ মিস্টার রামমোহন রাও,
Regional Director SEBI, he has played a multi-dimensional role in the industry. In SEBI, it's not only investigation of SEBI related things, also different financial frauds as well. তিনি শুধুমাত্র সেবির সাথেই যুক্ত তা নয়, he is also a sports person, a person whom we can talk always, whom we can get always. So I'd request Mr. Rammohan Rao to please come to the stage and give his valuable speech. This is a third occasion, এটা তৃতীয় occasion যেখানে আমরা Mr. Rammohan Rao কে পেলাম. Thank you, sir. Thank you very much and good morning to everyone. I congratulate Icca for organizing this program and bringing you together. एक अच्छी मौका है, what I can say that I thank you for calling me over here, because what is more important is always you are the people who develop the mutual fund industry. And to be honest with you, it's all your efforts. The mutual fund industry is growing. Yes, the AMCs, sponsors and the facilitators, everyone has got their own role. But आपने अपने अच्छी एक role निभाई है. I just want to say only one thing. इस industry में जो important चीज़ है, it's a trust. Trust between you and your client. You should be like a guidance for them towards their investment. तो अगर ये trust build up करती है, then you grow and your clients grow. And I don't want any investor to lose money, especially in this area. अगर कोई securities market में आता है तो मुझे किसी भी आदमी का पैसा खोना नहीं चाहिए, फर्स्ट ऑफ ऑल. एंड सेकंड वन इज, इट इज़ आपकी जो एक रिस्पॉन्सिबिलिटी बनती है कि एक अच्छी एडवाइस दें आपके क्लाइंट के लिए. बिकॉज अगर आप एक अच्छा एडवाइस देते हैं तो क्लाइंट विल रिमेन फॉर एवर. जब भी उसके पास जो सरप्लस रहते हैं अमाउंट्स फॉर इन्वेस्टमेंट, ही विल डेफिनेटली आस्क यू मुझे क्या करना चाहिए, इसको कैसे बढ़ाना चाहिए. एंड देयर इज़ वन मोर प्रिंसिपल आप लोग आपके क्लाइंट्स को बताना चाहिए कि अगर इन्वेस्टमेंट करते हैं तो इन्वेस्टमेंट आपके सेविंग से करना चाहिए. आपको कहीं से उधार लेके मार्केट में इन्वेस्ट मत कीजिए प्लीज़. दैट इज़ माई सिंसियर सजेशन कि आपको किसी से पैसे लेके आप ये मत सोचिए कि मार्केट में अगर मुझे किसी ने 2% की एश्योरेंस दिया हुआ है और मैं किसी से 1% की लोन लेके मैं इन्वेस्ट करता हूँ, प्लीज़ आप किसी को भी एडवाइस मत कीजिए अपने लाइफ टाइम में. इट इज़ नॉट जस्ट बिकॉज ये जो है इन्वेस्टमेंट है, दिस इज़ नॉट ए बिजनेस. ए बिजनेसमैन कैन डू इट. अगर मान लीजिए कोई बिजनेस करते हैं तो बैंक से लोन लेते हैं, अबाउट 10% से लेते हैं और अपना इंटरनल रेट ऑफ रिटर्न अगर 20% कमा रहे हैं, दैट्स अ गुड थिंग, दैट्स अ बिजनेस. वी आर हियर फॉर इन्वेस्टर्स. इन्वेस्टर्स जब होता है तो इन्वेस्टमेंट, इन्वेस्टर्स के वर्ड कहाँ से आई है? इन्वेस्टमेंट से आई है. इन्वेस्टमेंट कहाँ से आई है? आपको सेविंग से आया हुआ है. सो प्लीज सजेस्ट टू योर क्लाइंट्स दैट दे शुड डू इन्वेस्टमेंट नॉट एज ए बिजनेस. अगर बिजनेस से करते हैं तो बिजनेस, हर एक बिजनेस में एक रिस्क रहता है, तो उस रिस्क को आपको उनको समझाना चाहिए. एंड इर्रेस्पेक्ट ऑफ एनीथिंग, हमारी ये सोच है कि हर एक आदमी एक मैच्योर्ड इंडिविजुअल है, अपने आप खुद डिसीजंस ले सकते हैं. अगर मुझे बर्धमान तक आना है तो मैं कैसे आना है, कितने बजे पहुंचना है, कैसे यहाँ पे पहुंचना है, वो सारे मैं डिसीजन लेता हूँ. आई विल नॉट आस्क हिम कि मैं सुबह 10:30 बजे यहाँ पे कैसे आऊँ. बट व्हाट इज़ मोर इम्पॉर्टेंट इज आपको सजेशन उनके करना है. बिकॉज हमारे चेयरपर्सन के यहाँ रिसेंटली 1-2 कंप्लेंट्स भी आए थे कि किसी 90 ईयर्स ओल्ड पर्सन के लिए आपने 7-8 साल की इन्वेस्टमेंट प्रोडक्ट बेची है. दैट इज़ नॉट अप्रोप्रिएट.
And आपको there is one more. I just want to show one of the videos where my chairperson has given address in a press meet. Video on कीजिए. ये जो बोलते हैं कि इसमें जब I think we have recently expressed through, we express ourselves through consultation papers, and we have expressed our view to say that, we respect that there is freedom of speech in our country. We respect that there's freedom of expression. We respect that if people are doing genuine education, we respect all that. We have no problem with it. But if it crosses that line and becomes enticement, entrapment, fraud, then that's not okay. 1 minute. मुझे ये बोलना चाहता हूँ कि आपको अगर इंड्यूस नहीं करना चाहिए, किसी को एंटाइस नहीं करना चाहिए, मतलब उसमें क्या हो जाएगा, इफ़ यू आर ट्राइंग टू इंड्यूस ए पर्सन टू इन्वेस्ट. मान लीजिए इस पर्टिकुलर सब्जेक्ट में मैडम ने बोल रहे थे कि अगर किसी ने कोई in the garb of investor education, they conduct a lot of seminars and वो समझाएंगे कि आप 1 लाख कमाओगे, 2 लाख कमाओगे, 4 लाख कमाओगे इन्वेस्टर्स. हमने इसी बहाने रिसेंटली हमने एक स्टडी भी पब्लिश किए थे कि ऑलमोस्ट 91% of the investors who are trading in the futures and options are losing money. रिटेल इन्वेस्टर्स हमने इसलिए दिए कि किसी डराने का नहीं है, बट व्हाट इज़ मोर इम्पॉर्टेंट इज रेकलेस ट्रेडिंग नहीं करना चाहिए. व्हाट इज़ मोर इम्पॉर्टेंट इज आपको जब समझने के बाद विदाउट लर्निंग आपको साइकिल चलाना नहीं आता है मगर आपने मोटरसाइकिल चलाने के लिए गए हुए हैं, देयर इज चांस ऑफ एक्सीडेंट होने की चांसेस है. ऐसे एक्सीडेंट नहीं होना चाहिए कि आपको 1-2 महीने में रिकवर हो जाए. ऐसा अगर होता है तो लाइफ लॉन्ग अगर कोई प्रॉब्लम होता है देन इट विल बिकम ए डिफिकल्ट इशू. सो व्हाट इज़ मोर इम्पॉर्टेंट इज आपको अपने रिस्क एपेटाइट, मतलब अपने जहाँ तक मैं रिस्क ले सकता हूँ वहीं तक ही लेना चाहिए इन्वेस्टमेंट्स में. सो इसीलिए हमने वो रिसर्च पेपर पब्लिश किए हुए हैं. दैट इज़ मोर इम्पॉर्टेंट. एंड अगर कोई somebody is investing in the market coming for the first time, people also suggest that if you are not aware, then try to step into the market through mutual fund route. So you are the first person who are in contact with the investors. अगर आप सही तरीके से आप समझा सकते हैं उनको, सही तरीके से अगर इन्वेस्टमेंट एडवाइस दे सकते हैं, that person will remain as your client forever. And mis-selling is not supposed to happen. There is one more video, second video is also there, which is during the press conference के उस समय कि जहाँ पे कोई भी इंड्यूसमेंट हो रहा है तो आप अगर लोगों को जेन्युइनली पढ़ा रहे हैं, हमें उससे कोई दिक्कत नहीं है. इनफैक्ट अच्छा ही है, क्योंकि हमारा भी ऑब्जेक्टिव है इन्वेस्टर अवेयरनेस होना चाहिए, इन्वेस्टर एजुकेशन होना चाहिए. तो अगर आप जेन्युइनली लोगों को एजुकेट कर रहे हैं, हमको उससे बिल्कुल कोई तकलीफ नहीं है. लेकिन अगर आप इंड्यूसमेंट दे रहे हैं कि आप ट्रेड करिए और आप लाखों कमाएंगे और आप करोड़ों कमाएंगे और 2 साल में आप लखपति करोड़पति बन जाएंगे, लखपति तो रोज ही बोलते हैं कि आप कमा सकते हैं, तो करोड़पति बन जाएंगे, तो ये जो इंड्यूसमेंट है, जबकि अगर वो जेन्युइनली एक्सपर्ट हैं तो वो भी जानते हैं कि मार्केट में ऐसा कुछ नहीं होता है, कोई गारंटी नहीं होती है, राइट. वॉरेन बफेट का भी लॉस होता है. तो अगर आप एक्सपर्ट हैं और आप रिप्रेजेंट कर रहे हैं लोगों को कि ये एकदम गारंटीड तरीका है पैसे बनाने का, तो वो फिर हमारे सिस्टम में इंड्यूसमेंट के तौर पे माना जाएगा और वो एक फ्रॉडुलेंट और मिसरिप्रेजेंटेशन, मिसलीडिंग काम माना जाएगा. सो मेरा ये कहना है कि फर्स्ट ऑफ ऑल यू बिल्ट अप ए ट्रस्ट. सेकंड वन इज डोंट मिस सेल एनी प्रोडक्ट. उसकी उनकी जो इन्वेस्टमेंट
की ज़रूरत है उसके हिसाब से आपको सजेस्ट करना चाहिए. And I wish you all the best. I wish you Icca for arranging such a wonderful event. Thank you everyone. Thank you. Sir, thank you so much. This is the third occasion we met you. We are meeting you. So I'd request Mr. Gautam Karmakar and Dilip Kumar De, Mr. Dilip Kumar De to facilitate Mr. G. Rammohan Rao. ওনার অত্যন্ত বিজি স্কেডিউল থেকে উনি আজকে এসেছেন. So despite having his busy schedule, he has taken time for us. So thank you so much once again, sir. So I'd request Mr. Dilip Kumar De, our Vice President Icca, একটু জোরে হাততালি দেবেন. Thank you, sir, once again. This is a very special sweet. This is famous all over India. Thank you, sir. Thank you. And please develop trust with your investors. Thank you, sir. মোটামুটি রুম প্যাকড আছে. আচ্ছা তো নাকি না সিট খালি আছে আপনার পাশে? যদি পাশে খালি থাকে তাহলে কাউকে ডেকে নিয়ে এসে বসান, বলুন শুনুন, ইট উইল হেল্প আস. আজকের এই প্রোগ্রামটা একদম আমাদের জন্যই, ঠিক আছে? এখানে অনেক স্টলওয়ার্ডসরা বসে আছে, তারাও তাদের স্টোরি পরে শেয়ার করবেন. সো প্লিজ কল দেম and tell them to come inside and get something, learn something from this event. Now I would request someone, the concept is, as our technology is growing, so industry is also growing in a different way. So I'll call the person, the name itself is, say something different, that is advisor coach. So I request Mr. Doipayan Boshu to come onto the stage and please tell us something, what is it all about, advisor coach. So please put your hands together for Mr. Basu. And definitely this will encourage us a lot in going forward. So please. So should I speak in English or Bengali? বাংলায় মিশিয়ে আচ্ছা হিন্দি মানে বাংলা বোঝেন এমন কেউ আছেন কি? ওকে ওকে ঠিক আছে মিশিয়ে বলছি তাহলে। অ্যাডভাইজার খোঁজ, আপনারা কেউ নাম শুনেছেন অ্যাডভাইজার খোঁজের? হয়তো থ্যাংক ইউ। যারা শোনেননি তাদের জন্য বলছি যে অ্যাডভাইজার খোঁজ একটা টেকনোলজি প্ল্যাটফর্ম। আমাদের মেনলি আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে www.advisorkhoj.com। আমরা মেনলি একটা মিউচুয়াল ফান্ড নলেজ প্ল্যাটফর্ম। আমাদের ওয়েবসাইটে আপনারা মিউচুয়াল ফান্ড রিসার্চ, মিউচুয়াল ফান্ডের কন্টেন্ট, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সম্বন্ধে যাবতীয় যত ইনফরমেশন
যেটা একটা ইনভেস্টর বা অ্যাডভাইজারে লাগে, সেটা আমাদের ওয়েবসাইট আপনারা পাবেন। আমরা মিউচুয়াল ফান্ড রিসার্চে উই আর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়েবসাইটস ইন ইন্ডিয়া। আমাদের মাসে 1.5 লাখের মতন মান্থলি ভিজিটার আসে। কেউ একাধিকবার আসেন, কেউ হয়তো প্রতিদিন আসছেন, কেউ সপ্তাহে একদিন করে আসছেন, কিন্তু টোটালি 1.5 লাখ ভিজিটার্স এবং 8 লাখ পেজ ভিউজ হয় পার মান্থ। তার মানে কি 1.5 লাখ জন আসছে, তারা 8 লাখ, তার মানে তারা অ্যাটলিস্ট 5টা পেজে যাচ্ছে। তার মানে অত্যন্ত ভালো এনগেজমেন্ট। মেনলি কিসের জন্য যায়? আমাদের ওয়েবসাইটে রিসার্চ, মিউচুয়াল ফান্ড রিসার্চ, সেটা দেখার জন্যে অ্যাডভাইজাররা এবং ইনভেস্টাররা যান। অধিকাংশই যারা আমাদের যেটা ট্রাফিক, সেটা অ্যাডভাইজারদের ট্রাফিক। অ্যাজ পার গুগল অ্যানালিটিক্স আপনারা জানেন একটা সংস্থা যারা ইন্টারনেটে যে কটা ওয়েবসাইট আছে তার ট্রাফিকের অ্যানালিসিস করে। অ্যাজ পার দ্যাট মিউচুয়াল ফান্ড রিসার্চে ভারতের টপ 4টে ওয়েবসাইটের মধ্যে আমরা একজন। আমাদের সাথে আর আছে টপ 4-এর মধ্যে ভ্যালু রিসার্চ, আমাদের মানি কন্ট্রোল, মর্নিং স্টার এবং আমরা। আমাদের ওয়েবসাইটের যেটা বৈশিষ্ট্য, যেটা বাকি ওয়েবসাইটে নেই, সেটা হচ্ছে আমাদের রিসার্চটা সম্পূর্ণভাবে ফ্রি। এবার সব ওয়েবসাইটে কিছু না কিছু ফ্রি রিসার্চ পাবেন, ভ্যালু রিসার্চে পাবেন, মানি কন্ট্রোলে পাবেন, কিন্তু ওদের একটা পেড সেকশনও থাকে, যেগুলি অ্যাডভান্স রিসার্চ, ওদের ওটা পেড। কিন্তু আমাদের সব রিসার্চই ফ্রি, অ্যাডভান্সড এবং বেসিক রিসার্চ দুটোই ফ্রি। এছাড়া আমাদের ওয়েবসাইটের যেটা একটা বৈশিষ্ট্য, যেটা খুব ইউনিক ব্যাপার এবং যেটা অ্যাডভাইজারদের জন্য খুবই অ্যাডভাইজাররা খুব উপকৃত হন, আমরা আমাদের রিসার্চের ফ্রি ডাউনলোড দিই, যেটা কেউ কোনো ওয়েবসাইট দেয় না। আপনারা ফ্রিতে এক্সেলে ডাউনলোড নিয়ে ওই রিসার্চের রেজাল্টটা আপনারা আপনাদের ক্লায়েন্ট ইনভেস্টরদের সাথে শেয়ার করতে পারেন। মেইনলি আমাদের ওয়েবসাইটে ধরুন যে ধরনের রিসার্চ আছে, সিম্পল রিটার্ন সবাই দেখাই দেয় বা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ইনফরমেশন দেয়, কিন্তু আমাদের অনেক ক্যালকুলেটর আছে। আমরা SWP ক্যালকুলেটর আছে, STP ক্যালকুলেটর আছে, এগুলি ইউজ করে আপনাদের মতন ডিস্ট্রিবিউটার্সরা কাস্টমারদের রিটায়ারমেন্ট প্ল্যানিং করেন বা ভোলাটাইল মার্কেটে STP প্ল্যান করেন। এই ধরনের রিসার্চ আমাদের। আর রিসার্চের মধ্যে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর ওভারল্যাপ, দুটো ফান্ডের মধ্যে যদি একই রকমের স্টকসে ইনভেস্ট করেছে, তাহলে দুটো ফান্ড দেওয়া দরকার কি? একটা ফান্ড দিলেই হয়। তো দুটো ফান্ডের মধ্যে কতটা ওভারল্যাপ পোর্টফোলিওতে, তো সেটা আমরা দেখাই। এই ধরনের টুলস যেগুলি অন্যান্য ওয়েবসাইটেও আছে, কিন্তু ওগুলি পেডে, আমাদের এখানে পেড কিছু না, আমাদের এখানে সবই ফ্রি। এছাড়া আমরা অ্যাডভাইজারদের জন্য ওয়েবসাইটস বানাই, আমরা ক্যালকুলেটর বানাই অ্যাডভাইজারদের জন্য থ্রু API। তার মানে কি, থ্রু APIর কনসেপ্টটা হচ্ছে যে আমাদের সার্ভারে, আমাদের ব্যাকএন্ডে যেটা ইঞ্জিন, সেটা আমাদের ইঞ্জিন, কিন্তু চ্যাসিটা আপনাদের, মানে ফ্রন্ট এন্ডটা আপনার ওয়েবসাইটে আমার রিসার্চটা আপনি দেখাবেন। এছাড়া আমাদের ব্যাক অফিস সফটওয়্যার আছে, মার্কেট অনেক ব্যাক অফিস সফটওয়্যার আছে, আমাদেরও আছে, কিন্তু আমি তার কিছু ব্যাপার আমি সেগুলি বলবো। মিউচুয়াল ফান্ড টুলস, এগুলো হচ্ছে ডিজিটাল সলিউশনস। আপনার ব্যবসা বাড়াবেন কি করে? কনভিকশন বিল্ডিং টুলস যেগুলি থাকে, যে আজকে কেউ যদি বাই রিটায়ারমেন্ট ইনকোডেড, যারা যারা আমাদের অ্যাডভাইজার রেজিস্টার্ড, তাদের নামগুলি ডিসপ্লেড হবে এবং ইনভেস্টর আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অ্যাগেন টোটালি ফ্রি অফ কস্ট, এখানে কোনো নেই। অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা দেখাবো, কেউ পয়সা দিলে তাকে দেখাবো, যে পয়সা দেবে না তাকে দেখাবো না, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা, আমি অনুগ্রহ করব আপনারা সবাই আমাদের এই ওয়েবসাইটটিকে রেজিস্টার করুন। অলরেডি অল ওভার ইন্ডিয়া 40,000 জন ডিস্ট্রিবিউটর আমাদের ওয়েবসাইটে রেজিস্টার্ড আছেন। আপনারা যদি রেজিস্টার করেন আমাদের ডিরেক্টরিতে, আপনাদের নাম ইনভেস্টররা সার্চ করতে পারবে। এছাড়া আমি যেটা বললাম, ফ্রি রিসার্চ প্ল্যাটফর্মস আছে। এছাড়া আমরা অ্যাডভাইজারদের জন্য কাস্টমাইজ সলিউশন বানিয়ে দিই। ক্যালকুলেটর আছে আমাদের, রোবো অ্যাডভাইজারি অনেকেই হয়তো শুনেছেন, এবং খুব বড় বড় কোম্পানি আছে, fundsindia.com, এরা রোবো অ্যাডভাইজারি, টোটালি অনলাইন অ্যাডভাইজারি প্রোভাইড করে। অনলাইন অ্যাডভাইজারি মানে কিন্তু ডিরেক্ট না, আপনার ARNই হবে বিজনেস, কিন্তু উইদাউট হিউম্যান ইন্টারভেনশন। অনেকেই ডিজিটাল সলিউশনস প্রেফার করেন, স্পেশালি ইয়াং জেনারেশনরা। তো সেখানে টোটালি রোবো অ্যাডভাইজারি, মানে রোবোটিক অ্যাডভাইজারি এটা, সেটা আছে। মডেল পোর্টফোলিও আমরা সাজেস্ট করি, সেখানে আপনারা চেঞ্জ করতে পারেন। রিস্ক প্রোফাইলার আছে। ফান্ড বাস্কেট, আজ নতুন একটা কনসেপ্ট এসেছে, আপনারা হয়তো শুনেছেন, স্মল কেস।
স্টকসের স্মল কেস মানে ধরুন আমরা ভাবুন একটা অ্যাটাচি কেস, ছোট অ্যাটাচি কেস, তাতে স্টক আছে বা ফান্ড আছে এবং কাস্টমাইজ করা যেতে পারে ইনভেস্টারের রিস্ক প্রোফাইল হিসেবে বা কত দিনের জন্য কত ইনভেস্টমেন্ট টেনিওরের কাস্টমাইজ করা যেতে পারে। তো এরকম কাস্টমাইজ আমাদের ফান্ড বাস্কেট আছে, ব্যাক অফিস সফটওয়্যার আছে। আমাদের ব্যাক অফিস সফটওয়্যারে টোটাল ইন্টিগ্রেশন আছে অনলাইন উইথ এনএসসি, বিএসসি আর এমএফইউ। আপনাদের ইনভেস্টাররা অনলাইন ট্রানজ্যাকশন করতে পারেন ইউজিং ইদার এনএসসি, বিএসসি বা এমএফইউ। যদি আপনাদের দুটো এআরএন থাকে, একটা এআরএনে আপনারা এনএসসি করবেন, একটা বিএসসি করবেন, সেটাও পসিবল। এছাড়া মিউচুয়াল ফান্ড টুলস প্ল্যাটফর্ম আছে, সেটা সম্বন্ধে একটু পরে বলবো। এরা আমাদের যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার্স, যারা স্লাইডে যেটা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে AUM ওয়াইজ সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটার্স। আমাদের অধিকাংশ যারা কাস্টমার্স আমাদের মানে ডিস্ট্রিবিউটার্স, তারা বেসড ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া বা সাদার্ন ইন্ডিয়া। আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে সেরকম প্রেজেন্স নেই, কিন্তু দেখতেই পাচ্ছেন এক দুজন তো আছেই ইস্টার্ন ইন্ডিয়ার। ব্যাক অফিস সফটওয়্যার অনেকে ব্যবহার করেন এবং আমাদেরটা বলবো না যে খুব আলাদা তাদের থেকে, কিন্তু আমাদের কিছু কিছু ফিচার্স আছে যেগুলি, যেহেতু আমরা একটা রিসার্চ প্ল্যাটফর্ম, আমাদের অ্যানালিটিক্যাল রিপোর্টস আপনারা যে ইনভেস্টরকে দেবেন, যে রিপোর্টিং করবেন, সেই রিপোর্টিংটা কিন্তু অনেক বেশি অ্যানালিটিক্যাল এবং অনেক বেশি রিসার্চ ওরিয়েন্টেড কম্পেয়ার টু আওয়ার কম্পিটিটর্স। এছাড়া বাকি অটোমেটেড পোর্টফোলিও রিভিউ আছে। ধরুন আপনার কোনো কাস্টমার না, নতুন কাস্টমার, তার আপনি সেই আপনার ওর কারেন্ট ওর অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিল, সিএএস দিল, সেই সিএসটা থ্রু আওয়ার ব্যাক অফিস সফটওয়্যার আপনি আপলোড করতে পারেন এবং অটোমেটেড পোর্টফোলিও রিভিউ হবে। পোর্টফোলিও রিভিউ হয়ে আপনি ইনভেস্টরকে সাজেস্ট করতে পারেন যে কোন কোন স্কিমে করা উচিত ওনার, এবং কোন কোন স্কিম ওনার চেঞ্জ করা উচিত, কোন কোন স্কিমে সুইচ করা উচিত। এটা একটা অটোমেটিক পোর্টফোলিও রিভিউ, এটা আপনি নিজেও কাস্টমাইজ করতে পারেন করে, এবং অ্যানালিসিস। এরকম আজকে যুগটা কি হচ্ছে, অনেক সবাই বলছেন টেকনোলজি ব্যবহার করো, টেকনোলজি ব্যবহার করো। যত টেকনোলজি আপনি ব্যবহার করবেন, আপনি দেখবেন যে কনভিকশন তত স্ট্রং বিল্ড হয়। এটা প্রফেসর বলেছিলেন যে বিশ্বাসটা কিন্তু একটা ব্যবহারের থেকে আসে, আরেকটা কিন্তু বিশ্বাস আসে ফ্রম ক্রেডিবিলিটি। মানে কতটা ক্রেডিবল আমি যেটা বলছি সেটা কতটা ক্রেডিবল। অনেক সময় আমার ইন্টেনশন হয়তো খুব ভালো, কিন্তু আমি একটা ভুল ইনফরমেশন দিচ্ছি, তাতে কিন্তু বিশ্বাসটা কমে যায়। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে, আমাদের মোবাইল অ্যাপ আছে, মানে ডিস্ট্রিবিউটরদের জন্য আমরা মোবাইল অ্যাপ বানাই, ওয়েবসাইট বানাই, এবং কারেন্টলি আমাদের 12,000 কোটি টাকার AUM আমরা ট্র্যাক করছি ইন আওয়ার ব্যাক অফিস সফটওয়্যার। 4 লাখ ক্লায়েন্ট পোর্টফোলিও। আমার মনে 12,000টা একটু পুরনো সংখ্যা, আমার মনে এখন প্রায় 14-15,000 হবে। এবং কিছু কিছু বড় ডিস্ট্রিবিউটরদের জন্য আমরা করেছি, সেখানে কমপ্লিট অটোমেশন আছে, সেখানে মাল্টি অ্যাসেট ফ্যাসিলিটি আছে। মানে কেউ যদি মিউচুয়াল ফান্ডের সাথে PMS করেন, স্টক ব্রোকিং করছেন, ইন্স্যুরেন্স, AIF, মানে কাস্টমারের যদি অনেকগুলি প্রোডাক্ট থাকে, আপনি সবকটা প্রোডাক্ট একসাথে ট্র্যাক করতে পারেন ইউজিং আওয়ার ট্র্যাকার, নট জাস্ট মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড টুলস, এই আমরা মার্চ মাসে এই প্রোডাক্টটা লঞ্চ করেছি। এটা একটা ডিজিটাল সলিউশন। আমাদের মেন দুটো প্রবলেম আছে। আমি আমার 20 বছর এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রিতে, দুটো প্রবলেম আমি দেখেছি। একটা হচ্ছে যে অ্যাডভাইজাররা একটা AUM এর পরে একটা লেভেলে পৌঁছলে তারপরে মেনটেন্যান্সের কাজ খুব বেশি থাকে, সার্ভিসিংয়েই সব সময় বেরিয়ে যায়। তো আমরা চাই যে সার্ভিসিং আপনি যত কম করতে পারেন, সেটা কম কি করে করবেন, অটোমেশন, যেটা অটোমেশন হবে সেটা অটোমেশন দিয়ে হবে। আর যেখানে কাস্টমারের হাত ধরে কাস্টমারকে হ্যান্ডল করতে হবে, সেটা তো করতেই হবে আপনাকে। কিন্তু যতটা কাজ অটোমেশন দিয়ে কমানো যায় সেটা কমান, যাতে এই মেনটেনেন্স, সার্ভিসিং, অ্যাডমিনিস্ট্রেশন এইসব কাজগুলি কমে যায়। যত আপনার এখানে সময়টা বাঁচবে, আপনি সেল তত বেশি করতে পারবেন, কেন কি আলটিমেটলি ব্যবসা বাড়াতে হবে আপনাকে। তো ব্যাক অফিস সফটওয়্যারের আমাদের উদ্দেশ্য হচ্ছে অটোমেশন প্রোভাইড করা, সো দ্যাট আপনাকে ব্রোকারেজ রিকনসাইল করতে গিয়ে, বা কোন কাস্টমারের সিপ কখন বন্ধ হলো, কোন কাস্টমারকে কখন চেস করতে হবে, কোন কাস্টমারের সিপ এক্সপায়ার করে গেল,
এসব অটোমেটেড অ্যালার্টস পেয়ে যাবেন আপনি। এখানে আপনাকে খুব বেশি কাস্টমারের পেছনে দৌড়াদৌড়ি করতে হবে না, বরঞ্চ সেই টাইমটা আপনি সেলসে লাগান। সেলসের জন্য সলিউশন কি? মিউচুয়াল ফান্ড টুলস। আবার আমি বলছি এগুলি কনভিকশন বিল্ডিং টুলস। আপনি কেন সিপ করবেন? সিপের পাওয়ার অফ কম্পাউন্ডিং কী করে হয়, তারপরে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের টুলস। আপনি ইনভেস্টমেন্ট প্রপোজাল কী করে বানাবেন? একটা প্রফেশনাল ইনভেস্টমেন্ট প্রপোজাল যারা যদি বানান তাতে অনেক বেশি কনভিকশন সেট আপ হয়। এবং ইনভেস্টমেন্ট প্রপোজালে কি সিপের প্রপোজাল হতে পারে, আপনার লামসামের প্রপোজাল হতে পারে, কম্বাইন্ড প্রপোজাল হতে পারে, এসডব্লিউপির প্রপোজাল হতে পারে, সিপ প্লাস এসডব্লিউপির প্রপোজাল হতে পারে। এই অনেক ধরনের প্রপোজাল আপনারা বানাতে পারেন। এবং তার সাথে রেডিমেড পোর্টফোলিওজ আছে আমাদের, চার্টস অ্যান্ড গ্রাফ আছে। চার্টস অ্যান্ড গ্রাফ কি খুব কনভিকশন বিল্ড করে। আপনি এত বড় একটা এক্সেলের শিট নিয়ে গেলে কাস্টমার কনফিউজড হয়ে যাবে। সেটাই যেটা 4 পাতায় আপনি বোঝাবেন বা 1 ঘন্টায় বোঝাবেন, একটা চার্ট দেখে কিন্তু সে 2 মিনিটে বুঝে যাবে আর কি। তো আমাদের এরকম অনেকগুলি চার্টস অ্যান্ড গ্রাফস আছে যেগুলি কনভিকশন বিল্ড করে ফর কাস্টমার। এভরিথিং যে হচ্ছে ইনভেস্টরের কনভিকশন বিল্ড করবো, আমি কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আবার আমি বলবো যে আমাদের মেইনলি উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হেল্প করা। আপনারা আমাদের ওয়েবসাইটে যান, আমাদের ফ্রি রিসার্চ দেখুন, রেজিস্টার করুন আমাদের ডিরেক্টরিতে, এবং আমাদের প্রোডাক্ট সম্বন্ধে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে গৌতমদার সাথে আমরা কথা বলছি, তো ওনার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আমরা আরও ইনফরমেশন প্রোভাইড করব। দরকার পড়লে অনলাইন ডেমো এবং অন্যান্য সেশনে অর্গানাইজ করব। তো আমি ধন্যবাদ জানাবো গৌতমদাকে, আর সবাইকে পুজোর অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ মিস্টার দৈপায়ন বাসু ওনার মূল্যবান বক্তব্যের জন্য। থ্যাংক ইউ ফর হিজ ভ্যালুয়েবল স্পিচ। সো আই রিকোয়েস্ট মিস্টার অপূর্ব কুমার সেন এবং দেবাশিস ব্যানার্জি ওনাদেরকে মঞ্চে আসার জন্য। সো প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যান্ড ফেলিসিটেট হিম। Along with that, I'd like to inform you, all of you, that এর মধ্যে আরও কিছু ডিস্টিংগুইশ লোকজন প্যানেল যারা আছেন তারা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। মিস্টার শীর্ষেন্দু বাসু, প্রোডাক্ট হেড বন্ধন মিউচুয়াল ফান্ড, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। গুরবীর চোপড়া, he is a জোনাল হেড নিপ্পন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মিস্টার কৃষ্ণ কানাইয়া, মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস, সরি মাফ করবেন, এক্সকিউজ মি, মিরাই অ্যাসেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এছাড়া আমাদের মধ্যে আছেন মিস্টার সানি ভবানী, ওনারা ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। দেখুন, অনেকক্ষণ আমরা মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স, এই সমস্ত নিয়ে কথা বলছিলাম। নাও ইটস এ টাইম টু টক সামথিং ডিফারেন্ট। আমরা ছোটোবেলা থেকেই শুনে আসি, সিন্স আওয়ার চাইল্ডহুড ডেজ, হেলথ ইজ ওয়েলথ। অমিতাভ, 1 মিনিট নিচ্ছি। অ্যাডভাইজার খোঁজের যে প্রোগ্রামগুলো আমরা ভার্চুয়ালি করব, যেটা ফ্রি অফ কস্ট কিন্তু বলে দিয়েছে, কাউকে কোনো টাকা লাগবে না। তো সেটা আমরা শনি রোববার করে করব আগামী কিছুদিনে। এই যে বিভিন্ন কোম্পানিগুলো আপনাদের টুলসের নাম করে যে লক্ষ লক্ষ টাকা নেয়, সেটা কিন্তু বিনা পয়সায় পাওয়া যায়। তারা কিন্তু এদের কাছ থেকে নিয়েই আপনাদের বেচে। এর যে মালিক প্রদীপদা আমার মানে অনেক পুরনো, এক সময় আমার একসাথে কাজ করেছি। তো প্রদীপদা বলল যে এখানে দেখবেন যে বহু সফটওয়্যার কোম্পানি আছে, বহু কোম্পানি আপনাদের দেয়, তার বেস্ট সফটওয়্যারটা কিন্তু এদের কাছ থেকে কিনে সাপ্লাইটা করে। এটা অনেকে জানা নেই। তো এখানে যেটা আছে, আমাদের যারা মিডিয়াকার ডিস্ট্রিবিউটার তাদের জন্য এই ফ্রি সফটওয়্যার যথেষ্ট কাজ করবে। তারপরেও যেটা যেটা প্রিমিয়াম দিয়ে আছে, বেশি নেই, কোথায় আমাদের 6000 কত টাকা বোধ হয়, যেটা আমাদের ডিজিটাল সলিউশন, সেটা আমরা এই গ্রুপের জন্য ডিসকাউন্টে করব, কিন্তু এমনি প্রাইসটাও খুবই কম, 6000 টাকা। মানে ইয়ারলি 6000 টাকা, ভাবতে পারছেন? আপনাদের তো কত 50,000, 25,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বলে তো। অনলি 6000 টাকা কিন্তু আপনার সলিউশন হয়ে যাবে। ইটস গুড অর ব্যাড? আইকা কি ভালো কাজ করছে কি করছে না?
তাই এই 6,000 টাকা দিয়ে কিন্তু আপনাদের অনেকেই আমাকে, এই যে সুকুমার বর্মন আছে বালুরঘাট থেকে, ও ইনভেস্ট ওয়েলের কাছ থেকে 25,000 টাকা দিয়ে নিয়েছে, নিয়ে ওর কোনো সার্ভিস পায় না, এখানে আছে ও। আমি বলেছি ওয়েট করো, পেয়ে যাবে। 6,000 ইজ এনাফ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো মিস্টার মনোজ সিনহা এসবিআই মিউচুয়াল ফান্ডের রিজনাল হেড, উনিও এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। সো আমরা শুনছিলাম, সো নাও উইল চেঞ্জ দ্য টপিক। সো হেলথ ইজ ওয়েলথ। সো আমরা একজনের কাছ থেকে, এমন একজন ব্যক্তির কাছ থেকে শুনবো হু ইজ দ্য স্পেশালিস্ট ইন ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট। I will talk about the critical care এবং কিভাবে emergency situation-এ we can cope up with those things. So Dr. Soumya Mukherjee, hematologist, sorry, মাফ করবেন, hematologist, Dr. Soumya Mukherjee and Mr. Nilotpal, ওনাদের দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। So talk about the overview of hematological malignancy and bone marrow transplant. আমারটা পরে দিয়ে দেবো, পরে নি না। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আইকা ফর আমাদের এখানে আমন্ত্রণ জানার জন্য। আজকে এমন একটা প্ল্যাটফর্মে আমরা এসেছি যেখানে একটা জিনিস নিয়ে খুব বারবার আলোচনা হচ্ছে, দ্যাট ইজ ট্রাস্ট। এই বিশ্বাস জিনিসটা যদি না তৈরি হয়, তাহলে সেই আপনারা যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেই ইন্ডাস্ট্রি বলুন, বা আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেম ইন্ডাস্ট্রি বলুন, তো সেই ইন্ডাস্ট্রিতে কখনোই প্রপার পরিষেবা দেওয়া যায় না। তো সেই জায়গা থেকেই আজকে আমরা এক জায়গায় মিলিত হয়েছি এবং সেই জন্যেই আজকে আমরা সেম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি। এবং এই ট্রাস্টটা তৈরি হয় তখনই যখন আমরা যে অর্গানাইজেশনের সাথে কাজ করব বা যে অর্গানাইজেশনের কাছে পৌঁছাবো, সেই অর্গানাইজেশনটাকে আমাদের জানতে হয়। এবং আমাদের কাছে আমরা নট অনলি ফান্ড, আমাদের সাথে সাথে হেলথ একটা বড় ইস্যু আজকের দিনে দাঁড়িয়ে, এবং সেই হেলথের যখন বিভিন্ন সমস্যা তৈরি হয় তখন আমরা কখন কোথায় যাব সেই জায়গাটা আমাদের জানা খুব জরুরি। তো সেই জন্যেই ফ্রম নারায়ণা হেলথ আমরা আপনাদের কাছে এসেছি। আমাদের প্রথমে আমরা নলেজ পার্টটাকে একটু আপনাদের দেব, কারণ নলেজ না হলে, যেটা আমরা বলছি যে নলেজ না হলে পরবর্তী জিনিসটা প্রপারলি হয় না। তো আমরা আজকে একটু নারায়ণা হেলথ সম্বন্ধে জাস্ট ব্রিফ করে দিয়ে যাব। হোয়াট ইজ নারায়ণা হেলথ? নারায়ণা হেলথ বলতে গেলেই যে মানুষটাকে আমাদের মনে পড়ে, দ্যাট ইজ ডক্টর দেবী শেট্টি। ডক্টর দেবী শেট্টি ইজ এ রিনাউন্ড কার্ডিয়াক সার্জন and he is a founder of Narayana হৃদয়ালয় হসপিটাল at Bangalore, এবং ওনারই অর্গানাইজেশন, হি ইজ চেয়ারম্যান অফ নারায়ণা হসপিটাল। তো ওনার চিন্তাভাবনা থেকেই আমাদের এই নারায়ণা হসপিটালের শুরু, এবং নারায়ণা হসপিটাল আজকের দিনে অল ইন্ডিয়ায় টোটাল 49 এস্টাবলিশমেন্ট ইজ দেয়ার। এবং আমরা এমন একটা হসপিটাল যেখানে আমরা মনে করি যে এটা শুধু ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান নয়, কারণ নারায়ণা হসপিটাল চিন্তাভাবনা করে প্রান্তিক মানুষদের কথা ভেবে, সেই মানুষগুলোকে কিভাবে আমরা সুচিকিৎসাটা তাদের হাতে পৌঁছে দেবো, এটা আমাদের কাছে একটা বড় পার্ট। সেই জন্যেই আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে কয়েকটা পার্টে ভাগ করেছি। আমাদের মোট অল ফেসিলিটিস অ্যাভেলেবেল এইরকম মানে হসপিটাল আছে অল ইন্ডিয়াতে 23টা, অনলি ফর হার্ট। কারণ আমাদের দেশে হার্ট প্রবলেম কিন্তু যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা খুব ভালো করেই জানি। হার্ট কেয়ার সেন্টার কিন্তু আমাদের 7টা এবং 19খানা প্রাইমারি কেয়ার সেন্টার, যেখানে ইনিশিয়াল ট্রিটমেন্টগুলো আমরা সেখানে পাই। সেখান থেকে বড় কিছু আইডেন্টিফাই হলে তখন আমরা পরবর্তী ইনস্টিটিউটে পেশেন্টকে সেখানে ট্রান্সফার করি। থার্ড ওয়ান হচ্ছে, আমরা যদি ওয়েস্ট বেঙ্গল অ্যাসপেক্টে দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে 4খানা এস্টাবলিশমেন্ট অ্যাভেলেবেল। তার মধ্যে আমরা অনেকেই খুব ভালোভাবে জানি আর.এন. টেগোর হসপিটাল, উইচ ইজ সিচুয়েটেড ইন মুকুন্দপুর। সাথে সাথে এটা মেনলি কার্ডিওলজি পার্টটা, মানে হার্টের ট্রিটমেন্টটাই সব থেকে বড়োভাবে হয়। এছাড়াও অন্যান্য ট্রিটমেন্টও ওখানে এখন চালু হয়েছে। এবং
ওকে 1 মিনিট প্লিজ, সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি রিকোয়েস্ট করব যারা আমাদের মিউচুয়াল ফান্ড ফ্র্যাটার্নিটি থেকে যে সকল বন্ধুরা আছেন, প্লিজ ডিউরিং দ্য ডিসকাশন যখন কেউ একজন তার ভ্যালুয়েবল প্রেজেন্টেশন দিচ্ছে, আইদার শুনুন, নাহলে চুপ করে বসে থাকুন, নাহলে অ্যাটলিস্ট সামনের এই দরজা দিয়ে যাতায়াত করবে না। ইট অ্যাকচুয়ালি ডিস্ট্র্যাক্ট দ্য কনসেন্ট্রেশন। যারা শুনছেন তাদের ক্ষতি হয়। ইট ইজ এ হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, প্লিজ প্লিজ সামনের এই দরজা দিয়ে যাতায়াত করবেন না, পিছনে একটা দরজা আছে, পারলে ওখান দিয়ে যাবেন। আর প্লিজ মেনটেন সাইলেন্স। থ্যাংক ইউ সো মাচ। এবং নারায়ণা হসপিটালের আর একটা বড় পার্ট হচ্ছে হাওড়া নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল। এটা এমন একটা মানে হসপিটাল যেখানে বিভিন্ন অর্গান ট্রান্সপ্ল্যান্ট থেকে আরম্ভ করে এবং অঙ্কোলজি, আজকের দিনে যেটা সব থেকে বড় থ্রেট, আজকের দিনে যেটা সব থেকে বড় থ্রেট, সেই ট্রিটমেন্টটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ ট্রিটমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল। এই বিষয়টা নিয়ে আমি বেশি যাব না, কারণ ডক্টর মুখার্জি আছেন, উনি এই বিষয়টা নিয়ে বলবেন। পরবর্তীকালে যেটা আমাদের আজকের দিনে সব থেকে বড়, আমাদের ওখানে কি কি অ্যাভেলেবল আছে ট্রিটমেন্ট প্রসিডিওর, মেনলি আমাদের ওখানে রোবোটিক সার্জারি অ্যাভেলেবল আছে, ক্রিটিক্যাল কেয়ার হয়, রেনাল ট্রিটমেন্ট হয়, গ্যাস্ট্রো কেয়ার, কার্ডিওলজি অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন, এমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, যেটা আজকের দিনে সব থেকে বড় প্রবলেম। এবং আমাদের বাড়িতে কারো কোনো সমস্যা তৈরি হলে আমরা কিন্তু সবার আগে ভাবি যে মেডিকেল ম্যানেজমেন্ট কিভাবে তাকে দেওয়া যায়, যেটা আমরা যখন প্রথম আলোচনা শুরু করেছিলাম গৌতমদার সাথে, গৌতমদা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে এই ধরনের একটা আলোচনা কিন্তু এখানে হওয়া দরকার। আমরা তিনটে শুধু সহজ কথা বলবো। ফার্স্ট, যখন এই ধরনের ক্রাইসিস পিরিয়ড আসবে, ফার্স্ট অফ অল আপনারা তিনটে জিনিস মনে রাখবেন: কাম, টাইম অ্যান্ড মেডিকেল পার্সন। অর্থাৎ এই সময়টাতে আমাদের সবার উচিত যে সঠিকভাবে ঠান্ডা মাথায় চিন্তা করা যে এই সময় আমরা কি প্রবলেমটা হচ্ছে এবং কার কাছে যাব। এইটা যদি না থাকে তাহলে কিন্তু সব জায়গাতেই গন্ডগোল হয়ে যাবে। দ্বিতীয়ত, টাইমিং। অনেক ট্রিটমেন্ট এই ধরনের মেডিকেল এমার্জেন্সি অর্ধেকটা কমে যায়, মানে তার সমস্যা অর্ধেকটা কমে যায় যদি আমরা প্রপার টাইমে সেই ট্রিটমেন্টটা দিতে শুরু করি। কাজে টাইমিংয়ের ব্যাপারটা প্রপারলি মনে রাখুন। এবং সবাইকে রিকোয়েস্ট রাখবো, আপনাদের এলাকায় বা আপনাদের কাছাকাছি মেডিকেল পার্সনের একটা এমার্জেন্সি নাম্বার আপনাদের কাছে রাখুন। এটা কিন্তু সব থেকে বড় জিনিস, কারণ আমরা সাধারণ লেম্যান, আমাদের পক্ষে কখনোই সম্ভব হয় না যে কি প্রবলেম হচ্ছে তার জন্য ইনিশিয়ালি তাকে কি করতে হবে। এই জন্য সবার আগে যে প্রবলেমটা হচ্ছে সেটা যেটুকু আমরা খালি চোখে বুঝতে পারছি সেটা দেখে আমরা প্রপারলি সেই কনসার্ন পার্সনের সাথে যোগাযোগ করি। হি উইল অ্যাডভাইজ ইউ। যেমন আপনারা ফান্ডের ক্ষেত্রে অ্যাডভাইজারের কথা বলেন, সিমিলারলি আমরা কিন্তু মেডিকেল অ্যাসপেক্ট থেকেও আমরা কিন্তু এই সেম কথা বলি। এই ধরনের এমার্জেন্সি তৈরি হলে সবার আগে যোগাযোগ করুন একটা মেডিকেল পার্সনের সাথে। এই কটা কথাই আমি ইন ব্রিফ বললাম, কারণ আমাদের সময় কম। ডক্টর মুখার্জি রয়েছেন আমাদের এখানে, উনি বাদবাকি জায়গাটা কভার আপ করবেন। আমার ফোন নাম্বার এবং নাম্বার দেওয়া রইল। এনি টাইম এনি কোয়ারি যদি আপনাদের থাকে, এনি টাইম এনি ইমার্জেন্সি, ইউ ক্যান কল মি। আমি গৌতমদাকে রিকোয়েস্ট করবো আমার এই নাম্বারটা আপনাদের সবার কাছে পাঠিয়ে দিতে, যাতে আপনাদের সবার সুবিধা হয়। থ্যাংক ইউ। আমি এই কটা কথা বলেই শেষ করছি। আমি ডেকে নেব ডক্টর সৌম্য মুখার্জিকে। স্যার। নমস্কার।
হ্যালো নমস্কার আমি ডক্টর সৌম্য মুখার্জি আই এম দ্য কনসালটেন্ট হেমাটোলজিস্ট অ্যান্ড হেমাটো-oncologist and bone marrow transplant physician from Narayana Super Speciality Hospital, Howrah. Ajke, this is the first time I have attended one conference like this because এর আগে only medical conference I have attended. So thank you Icca, thank you very much for giving me this opportunity to present my topic in front of you, in front of all delegates and this August gathering. প্রথমেই প্রফেসর ঘোষ সামনে বসে আছেন বর্ধমান ইউনিভার্সিটি। উনি সকালে একটা কথা বলেছিলেন যে বিশ্বাস আপনাদের মধ্যে অ্যাডভাইজার। আমি আজকে একটু অন্যরকম বলি যে এই যে বিশ্বাসটা আপনাদের সঙ্গে ক্লায়েন্ট ইনভেস্টার যাই বলে থাকুক, আই এম নট দ্য নলেজেবল পার্সন অ্যাবাউট অল দোজ টার্মস, দো আই এম ডুইং এসআইপি অ্যান্ড আই থিঙ্ক ইন্ডিয়া ইজ দ্য এখন যা ফান্ড আছে এসআইপিতে কোয়াইট হ্যাভক। কিন্তু এখানে এই যে বিশ্বাসটা নিয়ে আজকে আমি যে কথাটা বলবো এখানে আজকে হেমাটোলজি সেইখানে বিশ্বাসটা কিন্তু নিজেকে নিজের ওপর। বিকজ একটা লোক যদি বিশ্বাস হারিয়ে ফেলে যে আমার ক্যান্সার হয়েছে, আমি লিউকিমিয়া হয়েছে, লিম্ফোমা হয়েছে, তাকে বাঁচানো মুশকিল। তো আমি নেক্সট 8-10টা স্লাইড যেটা আপনাদের কাছে প্রেজেন্ট করব সেটা এইটুকু বোঝানোর জন্য যে ডোন্ট লুজ হোপ। আন্ডারস্ট্যান্ড? So before going into the details, now I am talking few slides about the hematology because it is a newest branch of medicine, you know. So amra jani pediatrics, medicine, gynecology, orthopedics, critical care, everything. But we don't know what is hematology. So hematology, it is the new branch of medicine which study the different pathogenesis and treatment of hematological or blood-borne diseases. It deals with both the benign, mane non-cancer, and malignant, mane cancer diseases. And it is a rapidly evolving branch. তাহলে প্রথমে যদি আমরা দেখি যে নন ম্যালিগন্যান্ট, এগুলো আমাদের কেন জানতে হবে? এগুলো জানতে হবে, অ্যাওয়ারনেসটা দরকার। আমরা কেউ চিকিৎসা করতে আপনাদের যে বলছি না, কিন্তু অ্যাওয়ারনেসটা দরকার। এই যে নন ম্যালিগন্যান্ট হেমাটোলজিক্যাল ডিজিজের মধ্যে কি ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, আদার অ্যানিমিয়াস এন্ড ব্লিডিং ডিসঅর্ডার্স। আমি যদি এখানে বলি যে আপনারা জানেন অ্যানিমিয়া মানে কি? জানেন কেউ অ্যানিমিয়া? সবাই জানে যে রক্তাল্পতা, তাই তো? এবারে বলবো কি খাওয়ার? 90% আপনারা বলেন কুলেখাড়ার পাতা। ইয়েস অর নো? দোকান থেকে ওভার দ্য কাউন্টার আয়রন ট্যাবলেট। ইয়েস অর নো? ইয়েস। কিন্তু দ্যাট ইজ আজকের দিনে দাঁড়িয়ে এটা করলে হবে না। অ্যানিমিয়া ইটসেলফ ইজ নট আ ডিজিজ, ইট ইজ আ ম্যানিফেস্টেশন অফ সাম আন্ডারলাইং ডিসঅর্ডার। আমার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, আই লস্ট সো মাচ অফ ব্লাড, অ্যানিমিয়া। আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, অ্যানিমিয়া। আমার রক্ত ভেঙে যাচ্ছে, অ্যানিমিয়া। আমার রক্ত তৈরি হচ্ছে না, অ্যানিমিয়া। আমার ক্যান্সার হয়েছে, অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া মানে আগে কারণটা জানতে হবে। আমার কাছে এরকম পেশেন্ট আসে, বয়স্ক মানুষ, 60 বছর 65 বছর, আস্তে আস্তে হিমোগ্লোবিন কমছে, দোকান থেকে দাঁড়িয়ে লিভোজেন খেয়ে যাচ্ছেন বছরের পর বছর। কোমরে ব্যথা, ওরে ও তো কি, আমরা তো সবাই ডাক্তার, একটু খাবি ব্যথার ওষুধ, কোমরে ব্যথা হয়, অস্টিও আর্থ্রাইটিস, ব্যথা বাড়ছে, ক্রিয়েটিনিন আস্তে 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 বাড়ছে, 0.6, 0.7, 0.9, 1.2. Suddenly, patient came to my clinic, creatinine 5, hemoglobin 6, কোমরে অসহ্য ব্যথা। 6 মাস পরে উনি এসে উপস্থিত হলেন। And I did the bone marrow, and ultimately the patient is suffering from multiple myeloma. It is a type of blood cancer. So that's why আমার বলার উদ্দেশ্য যে আমাদের এই অ্যাওয়ারনেসটা বানাতে হবে যে অ্যানিমিয়া মানে শুধু খেলে হবে না, আমাদের বেঁচে থাকার জন্য খুব কম খাবার লাগে। যদি সেই খাবারের জন্যই অ্যানিমিয়া হতো,
আমাকে মাফ করবেন, আমি কয়েকটা ওয়ার্ড ইউজ করবো, যে রাস্তায় যারা ভিখারি তাদের সবারই হিমোগ্লোবিন 6-7 থাকতো, তাই তো? তার মানে কারণটা খুঁজতে হবে। যাই হোক, 2 নম্বর হচ্ছে থ্যালাসেমিয়া। আমরা সবাই জানি যে এটা একটা জিন ঘটিত রোগ, যেখানে বাবা মা এই দুজনে বাহক হলেই তবে ছেলে বা মেয়ে থ্যালাসেমিয়া হবে। প্রত্যেক প্রেগন্যান্সিতে 25% চান্স। আমরা অনেক কষ্ট করে আমাদের সোসাইটি থেকে সরকারকে বোঝাতে পেরেছি, গভর্নমেন্টকে বোঝাতে পেরেছি। সিনেমা হলে যেমন স্ট্যাচুটরি ওয়ার্নিং থাকে যে ধূমপান ক্যান্সারের কারণ, এখন আমরা কিছুদিন পর থেকে দেখতে পাবেন লেখা থাকবে যে বিয়ের আগে স্বামী স্ত্রী দয়া করে একটা হিমোগ্লোবিন HPLC করান, ইট কস্টস অনলি 600 to 700 রুপিস অ্যান্ড গভর্নমেন্টে ফ্রি। এই একটা টেস্ট যেটা আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবে। একটা ছোট্ট দেশ সাইপ্রাস এই টেস্টটা করে সেখান থেকে পুরো থ্যালাসেমিয়াকে নির্মূল করতে পেরেছে। সো না হলে এই যে ছবি দেখছেন, প্রত্যেক মাসে এই ছোট ছোট বাচ্চাগুলোকে রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। সেটা কি আমরা কেউ চাই? কেউ চাই না। তো এই ডিজিজগুলোকে আমরা কিন্তু আটকাতে পারি যদি অ্যাওয়ারনেসটা দরকার আমাদের। নাম্বার 3, ব্লিডিং ডিসঅর্ডার্স। ব্লিডিং ডিসঅর্ডার্স মানে কি? আমার তো এখানে কাটলে এক্ষুনি রক্ত বেরোবে, কিন্তু আমি দাড়ি কাটছি, সকালবেলায় কেউ ডাকলো, হাত কেটে গেল, রক্ত বেরোলো, কিন্তু কমে যায় তো, কিছুক্ষণ চেপে রাখলাম, কমে যায়। ব্লিডিং ডিসঅর্ডার্স মানে যেখানে রক্ত বেরিয়েই যাচ্ছে, কমতে চাইছে না। ইট এনকম্পাসেস লট অফ ডিজিজেস, ফ্রম কনজেনিটাল ডিজিজেস, অ্যাকোয়ার্ড ডিজিজেস, ডিফারেন্ট টাইপস অফ ডিজিজেস। আমরা সবাই জানি ব্রিটিশ রাজ পরিবার, স্প্যানিশ রাজ পরিবারে একটা রোগ, তার নাম হচ্ছে হিমোফিলিয়া। সবাই জানি, মানে কেটে গেলে রক্ত বন্ধ হতে চায় না, মেয়েরা বাহক হয়, ছেলেদের মধ্যে রোগটা দেখা যায়। তো এগুলো সম্বন্ধে জানতে হবে। So these are different types of hematological, benign hematological bleeding disorders, যেখানে সারা শরীরে এরকম কালো কালো ছোপ ছোপ দাগ পড়ছে, বিভিন্ন জয়েন্ট ফুলে যাচ্ছে, কেটে গেলে রক্ত বন্ধ হতে চাইছে না, মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে। তো এইগুলো সম্বন্ধে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এগুলোকে আমরা ডাক্তারি ভাষায় PTHL টার্মস বলি, ডিফারেন্ট হেমাটোমা বলি, এগুলো মাথায় রাখতে হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে বিনাইন ডিজিজ স্পেকট্রাম। এবার আমি আসি যে ম্যালিগন্যান্ট হেমাটোলজি বা হেমাটো অঙ্কোলজি বস্তুটা কি। আমরা আজকাল AI নিয়ে কথা বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি। একটু আগে আমার প্রিভিয়াস বক্তা খুব সুন্দর বললেন, ওনারা টুল বানাচ্ছেন AI, সফটওয়্যার টেকনোলজি। কিন্তু আজকের দিনে আমরা জানি না যে অঙ্কোলজি মানেটা কি। বেসিক নলেজটা এখন হচ্ছে ইনফরমেশনের যুগ, নলেজ নেই, এখন শুধু ইনফরমেশন। মোবাইলে গুগল করছি, সব ইনফরমেশন দিচ্ছে, কিন্তু সেটা করলে হবে না। ইনফরমেশন তো প্রচুর, মাথায় ঢোকাতে হবে, অ্যাসিমিলেট করতে হবে। তো সেটার জন্য আমার বক্তব্য, এই অঙ্কোলজিটাকে আমাদের বুঝতে হবে। এটা 4টে ভাগে ভাগ করা যায়। সার্জিক্যাল অঙ্কোলজি, মানে যারা অপারেশন করেন যে ডাক্তারবাবুরা। 2 নম্বর হচ্ছে রেডিয়েশন অঙ্কোলজি, মানে যারা রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করে। 3rd হচ্ছে মেডিকেল অঙ্কোলজি, মানে যারা সমস্ত রকম সলিড টিউমার, ভাবুন কোলন ক্যান্সার, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো ট্রিটমেন্ট করে। আর 4র্থ হচ্ছে হেমাটো অঙ্কোলজি, মানে আমাদের মতো ডাক্তারবাবুরা যারা সমস্ত লিকুইড ক্যান্সার ট্রিট করে। তার মধ্যে রয়েছে লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। তো এই লিকুইড টিউমার নিয়ে আমার 2টো কথা বলার। এই লিকুইড ক্যান্সারকে আমরা ব্রডলি ভাগ করতে পারি। ব্লাড ক্যান্সার, যেটা একটা ভেগ টার্ম, বলি ডাক্তারি ভাষায় লিউকেমিয়া। যখন আমাদের শরীরে বিভিন্ন রকম গ্ল্যান্ড ফুলে যায়, তাকে আমরা বলি হচ্ছে লিম্ফোমা। আর মাল্টিপল মাইলোমা, আমি ছোট ছোট করে বলছি। এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে এই লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা পেশেন্ট প্রেজেন্ট করে। আমি বিস্তারিত যাইছি না, কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখলে আমরা খুব আর্লি ডায়াগনোসিস করতে পারবো। যেমন একটা লোকের বা ছোট বাচ্চা বা বড় জ্বর এসেই যাচ্ছে, সমস্ত, এখন তো অ্যান্টিবায়োটিক তো ফ্রিতে পাওয়া যায়, ফ্রিতে নয়, ওই দোকানে গেলেই বড় বড় ডাক্তারবাবুরা বসে আছেন ওখানে, ওষুধের দোকানে অ্যাজিথ্রাল দিয়ে দিল, একবার খুব করে কেসেছে, ডক্সিসাইক্লিন শুরু হয়ে গেল। হ্যাঁ, কি বিপদ যে আসতে চলেছে আপনারা জানেন না, যে আর কিছুদিন পরে কোনো অ্যান্টিবায়োটিকে আমাদের অসুখ সারবে না, কেন? ড্রাগ রেজিস্ট্যান্স। তো যাই হোক, এই অ্যান্টিবায়োটিক খেয়েও কখনো জ্বর কমছে না। শরীরের বিভিন্ন জায়গায়, এই যে ছবিটা দেখিয়েছি, গ্ল্যান্ড বা গ্রন্থি ফুলছে, বগলে, কাঁধে, কুঁচকিতে, শরীরের বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড ফুলে উঠছে। নেগলেক্ট করা যাবে না আমাদের, কিন্তু তখনই কিন্তু ডাক্তার দেখাতে হবে। হাড়ে হাড়ে ব্যথা,
গাম হাইপারট্রফি, দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, চোখের সাদা অংশের মধ্যে ব্লিডিং, পেচ্ছাপ পায়খানা থেকে ব্লিডিং, মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন অত্যধিক হচ্ছে, ব্লিডিং কন্ট্রোল হচ্ছে না, জ্বর আসছে। সো দিস শুড বি কিপ ইন মাইন্ড যে ওয়েদার উই আর ডিলিং উইথ সাম আদার সিরিয়াস ডিসঅর্ডার্স। কেন দেরি করা চলবে না? প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই হেমাটোলজিক্যাল ডিজিজগুলো আমাদের কাছে এসে পৌঁছয় অনেক অনেক লেটে। প্রথমে জেনারেল প্র্যাকটিশনার্স এবং এমার্জেন্সি মেডিকেল অফিসার্স, তাদের জানতে হবে, নাহলে শুধু অ্যান্টিবায়োটিক খাই গেলে চলবে না। তারপরে ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিশনার্স, মেডিকেল অঙ্কোলজিস্ট, তারপরে এই যে অমূল্য সময় আমরা লস করছি, এইটাকে কমাতে হবে। তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের সার্ভাইভাল বেড়ে যাবে। তাহলে একটা প্রপার হেমাটোলজি ইউনিট, ট্রান্সপ্ল্যান্ট ইউনিট, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন থাকতে গেলে সেই হসপিটালে কিছু কিছু জিনিস থাকতে হয়, নাহলে করা যায় না। যেমন একটা হসপিটালের স্তম্ভ কিন্তু ডাক্তারের ওপর ডিপেন্ড করে না, করে হচ্ছে নার্সিং স্টাফের ওপর। প্রপারলি ট্রেন্ড কেমো নার্স সেটা কিন্তু হসপিটালে থাকতে হবে, যেটা আমাদের নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে আছে, কেমো ট্রাস। আমাদের আইসোলেশন রুম বা কেবিন ফর দ্য নিউট্রোপেনিক পেশেন্ট, যাদের ইনফেকশনের চান্স খুব বেশি, 24 আওয়ার্স ফার্মেসি, আইসিইউ সাপোর্ট, ল্যাবরেটরি মেডিসিন, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইজ রিকোয়ার্ড। এবং তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে ব্লাড ব্যাংকিং সাপোর্ট এবং 24 আওয়ার্স ফার্মেসি। তো এইগুলো কিন্তু দরকার একটা প্রপার ট্রান্সপ্ল্যান্ট ইউনিট চালাতে, যেখানে ওপিডি সার্ভিস রয়েছে, যেখানে ইনডোর সার্ভিস রয়েছে, যেখানে ডে কেয়ার বেসিসে ব্লাড দেওয়া যায় এবং সমস্ত রকম ডিজিজের চিকিৎসা হয়। এবার লাস্ট দু এক কথা বলি যে আমাদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইউনিট কলকাতার এবং হাওড়ার মধ্যে আমাদের 8টা বেড আছে ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে। আমরা এই এতদিন পর্যন্ত আমাদের 849টা ট্রান্সপ্ল্যান্ট আমরা করে ফেলেছি উইথ সাকসেস। তার মধ্যে আমরা করেছি অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। অটোলোগাস মানে নিজেরটাই নিজেকে দেওয়া, মাছের তেলে মাছ ভাজার মতো আর কি। যেমন মাল্টিপল মাইলোমার, লিম্ফোমার ক্ষেত্রে আমরা অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করি। আর আমরা অলরেডি হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট মানে 50% যেখানে ম্যাচ হয়, বাবা মার থেকে নিয়ে ছেলেকে দেওয়া অথবা মেয়েকে দেওয়া, অথবা ভাই ভাইয়ের মধ্যে ম্যাচড সিবলিং ডোনার, সমস্ত রকম ট্রান্সপ্ল্যান্ট করেছি আমরা। আমরা থ্যালাসেমিয়া ট্রান্সপ্ল্যান্ট করেছি, আমরা প্লাস্টিক অ্যানিমিয়া ট্রান্সপ্ল্যান্ট করেছি, লিউকেমিয়া ট্রান্সপ্ল্যান্ট করেছি। সো উই হ্যাভ অলরেডি ডান অলমোস্ট 49 cases of both auto and allogenic transplant. So my take home message is এই সেই বিশ্বাস, this hematology and hemato-oncology is the specialized branch. New medicines are discovered every day and we should not lose hope, because this is a treatable disease. We can cure the patient. So just don't lose hope, celebrate life. Thank you very much. Thank you, Dr. Shommo Mukherjee. Very insightful information provided by him. So, on behalf of the entire Icca team member, I thank and appreciate your valuable speech, and that will help us a lot in future. So, আচ্ছা, এই যে ট্রাস্ট নিয়ে কথা হলো না, এখানে যেটা স্যার শেষ করলেনও সেই ট্রাস্টের কথা, সেখানে আমরা এখানে এমন একজন মানুষ উপস্থিত আছেন যিনি শুধু নিজের ট্রাস্টটা এই লেভেলে ছিল বলেই আজকে উনি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ। তো আমি একটু, যদি আপনাদের পারমিশন থাকে, আমি কাইন্ডলি মিসেস কর্মকারকে একটু ডেকে নেব এখানে আসার জন্য। প্লিজ ম্যাডাম, একবার যদি আসেন। গৌতম দা কি আছে? আর এর মধ্যে আমরা আর একটা কথা বলে দিই, আমরা নারায়ণা হসপিটালের তরফ থেকে, নারায়ণা সুপার স্পেশালিটি হাওড়া ইউনিটের তরফ থেকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করছি যে আমরা আজকে এই অর্গানাইজেশন থেকে যে পেশেন্টই আমাদের ওখানে যাবে তাদের জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করব। সেটা আমরা অলরেডি গৌতম দাকে বলেছি, এবং আপনারা শুধু যখন যাচ্ছেন তার আগে আমাদেরকে ইনফরমেশনটা দেবেন, আমরা সেই হিসেবে রিঅ্যাক্ট করব এবং আমরা সেই স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করব। এটা আমাদের তরফ থেকে আপনাদেরকে জানানো রইল।
সেম প্রবলেম নিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। আমি এখানেই জানতে পারলাম। গৌতম দা কাইন্ডলি যদি একটু আসেন। আমি তো বলেই দিয়েছি, তো ম্যাডামের কাছ থেকে যদি এই ট্রাস্টের জায়গাটা থেকে দুটো কথা শোনা যায়। নমস্কার। এখন আমি সম্পূর্ণ নিজে অন্তত মনে করি পুরোটাই সুস্থ। প্রথম যেদিন ধরা পড়লো অনেকেই ভেঙে পড়েছে, কিন্তু আমার যেন কেন কিছুই মনে হলো না, মনে হলো সাধারণ 5টা রোগের মতো এটা একটা রোগ। এই ধারণা নিয়েই আমি গেছি, কখনোই ভেঙে তো একটুও পড়িনি, বরং এরা যদি ভেঙে পড়েছে আমি সবসময় বলেছি কিচ্ছু ব্যাপারই না গো, দেখছো না ডাক্তারবাবুরা পর্যন্ত বলছে কোনো ব্যাপার না, এখন সব ঠিক হয়ে যাবে। আর কোনো হসপিটাল নিয়ে না, মোটামুটি এই রোগটাতে থেকে যে কোনো হসপিটালই ভীষণ আন্তরিকতার সঙ্গে চিকিৎসাটা করে। সব রোগের থেকে এটাতে দেখলাম প্রত্যেকে, মানে আমার সঙ্গে ডাক্তারবাবুদের এমন মানে একটা ফ্রেন্ডশিপ। যেদিন আমি লাস্ট কেমোটা নিলাম ডাক্তারবাবুরা নিজে বলছে আসুন একটা ছবি তুলি আপনার সঙ্গে, মানে এত কনফিডেন্স আপনার মধ্যে দেখলাম। দিয়ে ওনারা নিজেরাই ডেকে ডেকে আমার সঙ্গে ছবি তুললো, এটা আমার ভীষণ ভালো লেগেছে ওখানে। সেই জন্য কোনো রোগী কোনো ব্যাপার না, শুধু মনের জোর রাখলে এমনি পের হয়ে যাবে। আর টাকা পয়সার ব্যাপার ওটা ঠিক জোগাড় হয়ে যায়, আমি নিজের ইয়ে দিয়েই দেখলাম এটা কোনো ব্যাপার না, টাকা পয়সা ঠিক কোথা দিয়ে যেন চলে আসে, শুধু মনের জোরটাই রাখতে হবে। এই টাকা পয়সা ব্যাপার নিয়ে একটা জিনিস আমি বলে দিই, সরি ভুলে গেলাম, যে এটা তো সবাই জানেন, নেক্সট কোশ্চেনে আসতে পারে যে ট্রান্সপ্ল্যান্টে তো হিউজ খরচা, ইন ল্যাক্স, 20-25 লাখ। কিন্তু আমি একটা ছোট জিনিস বলে দিই, আমাদের নারায়ণা হেলথ গ্রুপে এবং হাওড়াতে নারায়ণা যখন ট্রান্সপ্ল্যান্ট করা হয় আমাদের একটা সাপোর্ট সেল রয়েছে। আপনাদের অত চিন্তা করার দরকার নেই, বিভিন্ন জায়গা থেকে ফান্ডস অ্যারেঞ্জ করার জন্য 4 জন লোক ওখানে কন্টিনিউয়াস বসে রয়েছে। এবং আজকাল থ্যাংক ইউ এবং আপনি বিশ্বাস করবেন না, রিসেন্টলি আমাদের একটা ট্রান্সপ্ল্যান্ট হলো, থ্যালাসেমিয়া, ছোটো বাচ্চা, তার দিদি হচ্ছে ডোনার। হ্যাঁ, তার হাতে তারা মনে হয় 2 লক্ষ টাকাও জোগাড় করতে পারেনি এ থেকে, তার খরচ হয়েছিল 22 লক্ষ টাকা, এবং সেটা ফান্ডিং থেকেই পাওয়া হয়ে গেছে। অতএব ইচ্ছে থাকলে নিশ্চয়ই করা যাবে, লেগে থাকতে হবে। থ্যাংক ইউ। একটা জোরে হাততালি দিন, মানে এগুলো জানার জন্য, জোরে, আরো জোরে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এবার একটা বলে নিই, আমরা ডাক্তারবাবু আছে এবং নীলোৎপল আছে, যেটা আমাদের অ্যাপিল, আমাদের অর্গানাইজেশন এবং তাদের যত রিলেটিভস ফ্রেন্ডস আছে সারা প্যান ইন্ডিয়াতে, যেমন দেখুন বেনারস থেকে এসছে, বসিরহাট, পুরো অ্যাক্রস দ্য ইস্ট এবং প্যান ইন্ডিয়ার লোক আছে। তো এদের কখনো ক্রিটিক্যাল মানে ক্রাইসিস যে কোনো সময় আসতে পারে, যে কোনো জায়গায়। তো আপনাদের যত ব্রাঞ্চ আছে প্যান ইন্ডিয়াতে, তো আমাদের অর্গানাইজেশনের সাথে একটা টাই আপ করুন, যাতে সবাই একটা ডিসকাউন্ট রেটে 1 নম্বর যাতে পায় সবাই একটা অ্যাটলিস্ট, যেটা আপনারা যেটা হবে না, তবু একদম স্পেশালি আমাদের থ্রু দিয়ে যারা যাবে, যাদের আছে তারা ডিসকাউন্ট হয়। এবং আর একটা হচ্ছে এমন একটা টোল ফ্রি নাম্বার প্যান ইন্ডিয়া আমাদের থাকা দরকার, যে টোল ফ্রি নাম্বারে মানে শুধু ওই 1800 না, কাস্টমাইজ মোবাইল নাম্বার, যে রাত 2:30টার সময় কারো কার্ডিয়াক অ্যারেস্ট হলো বা কোনো ক্রিটিক্যাল হলো, সেই সময় সে কাকে ফোন করবে, ফার্স্ট যেন আমরা বলে দেবো এই হচ্ছে ফোন নাম্বার, একে ফোন করবে। সে যে লোকেশানে আছে তার নিয়ারেস্ট লোকেশানে কোথায় সে চিকিৎসাটা পাবে সেটা সে বলে দেবে, এটা বলে দেবো। একদম এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, 100% আমরা আছি, এবং এইটা আমরা আগামী দিনে 100% মানে করব। এবং আপাতত যতক্ষণ না এটা ফাইনালি চলছে, আমার নাম্বারটা একটু কাইন্ডলি সবাইকে দিয়ে দিন, আমি সব সময় আছি 24/7, যখন সমস্যা হবে প্লিজ কল মি, শুধু বলবেন যে আমি এই সংস্থাকে ফোন করছি। আমাদের রিসেন্ট একটা ঘটনা হয়েছে, আমার আদিবাড়ি হচ্ছে নবদ্বীপ, সেখানে আমাদের যে গুরু মা বলি বা যে আমাদের পণ্ডিত আছে, তার ওয়াইফের হঠাৎ ভীষণভাবে ওখানে প্রবলেম হলো, ফোন করলো আমায় যে এই এখন কি করব। তো ওখানে ধারে কাছে তো হসপিটাল নবদ্বীপের ওই এরম ভালো নেই। তো আমি সঙ্গে সঙ্গে নীলোৎপলকে যোগাযোগ করতে বললাম, তো বললো যে ইমিডিয়েট নিয়ে আসতে হবে, নাহলে পরে কিন্তু বাঁচবে না। তো হাওড়ায় যেতে পারলো না, বললো হাওড়ায় নেই, কিন্তু ওর মেয়ের বাড়ি ছিল অশোকনগরে। কোথায় ছিল ওটা? বারাসাতে, অশোকনগরে। তখন কিন্তু ও বারাসাতে ব্যবস্থা করে দিল, সে কিন্তু সেই চিকিৎসায় বেঁচে গেছে। ও বলছে যে আমার প্রাণটা ফিরে পেলাম। এটাই হচ্ছে চিকিৎসা, মানে হেল্প। এ কিন্তু এরকম নয় যে এর থ্রু দিয়ে গেলে পারে, ওই জায়গাটায় গেলে পারে এর লাভ হবে।
এরম ব্যাপার নেই, প্যান ইন্ডিয়া যেখানে যার দরকার হবে সেই সাপোর্টটা কিন্তু থাকবে, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক বলছি তো? এটাই বলে দেওয়া। একদম আছি, আমরা সব সময় আছি, কোনো অসুবিধা নেই, সব সময় আছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আইকা সেক্রেটারি। আচ্ছা, নাম্বারটা বলুন। হ্যাঁ, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওটা আমি গ্রুপে বলে দেবে। আইকা যে গ্রুপ আছে আমাদের, আমার নাম হচ্ছে নীলোৎপল মল্লিক। আমার নাম্বার হচ্ছে 9831828864, 9831828864। বাদবাকি গ্রুপে পেয়ে যাবেন। হ্যাঁ, আর সব দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। সো আমি রিকোয়েস্ট করব গৌতম দাকে এখানে থাকার জন্য, এবং সুজন দা আর তমাল দাকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য, ওনাদেরকে কাইন্ডলি সম্মানিত করবেন প্লিজ। নমস্কার, আমার নাম তমাল শীল। আমি একটাই কথা বলছি, আজকে এখানে আমি দাঁড়িয়ে আছি আমার এই ভাইয়ের জন্য, নীলোৎপল। আমি করোনা পিরিয়ডে যেখানে কোনো হসপিটালে কোনো জায়গায় স্থান পাচ্ছিলাম, আমার খুব ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল, সেখানে নীলোৎপল আমাকে নিজে হাতে করে নিয়ে গিয়ে নারায়ণতে অ্যাডমিট করেছে, এবং তার জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ। So thank you so much Dr. Shomo Mukherjee and Mr. Nilotpal, যেভাবে ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন সময়ে, তার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে ওনাদের অত্যন্ত বিজি শিডিউল থেকে এখানে আসার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। So we'll move ahead. মিসেস কর্মকার, জয়তী কর্মকার, আপনাকেও একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, আপনি কাইন্ডলি আসবেন। Thank you so much. So now I request Mr. Shirshendu Basu, Product Head, Bandhan AMC, ওনাকে মঞ্চে আসার জন্য এবং ওনার ভ্যালুয়েবল প্রেজেন্টেশন দেওয়ার জন্য। So later on we'll go on with our presentation. So Mr. Shirshendu Basu, please. হ্যালো, লাঞ্চ টাইমের সমস্ত রকম গিফটগুলো তখন ওপেন থাকবে, সবাই যত রকম কাউন্টার আছে সেখানে গিফট পাবেন, বই যেটা কুপন আছে সেটাও পেয়ে যাবেন, সব কিন্তু লাঞ্চ টাইমে থাকবে। আর একটা বিশেষ যেটা বলার, লাঞ্চের আগে আমাদের একটা গ্রুপ ফটো বাইরে করা হবে, যে ফটোটা উত্তর দিয়ে যেটা আমাদের নেক্সট যে বিজনেস স্ট্যান্ডার্ডে যে বেরোবে এই প্রোগ্রামের পরে, সেই ফটোটা কিন্তু যাবে। তো যারা আপনারা পছন্দ করেন না তারা হয়তো যাবেন না, কিন্তু আমি অনুরোধ করব সবাই মিলে কিন্তু আসুন, সেই গ্রুপ ফটোটা আমরা প্যান ইন্ডিয়া, যাতে এই ধরনের একটা প্রোগ্রাম হয়েছে এটা সবার কাছে মেসেজটা যায়। থ্যাংক ইউ সো মাচ। গুড আফটারনুন। আইকাকে আমার অনেক ধন্যবাদ যে আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে কলকাতায় আসার জন্যে। আমি 2005 থেকে বম্বেতে থাকি, তার আগে পড়াশোনা সব কিছু কলকাতাতেই। তো তার জন্যে ছোট বড় যে কোনো সুযোগ পেলেই কলকাতায় আসার একটা আগ্রহ খুব তীব্র থাকে।
আর আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগটাও একটা বড় প্রাপ্তি। এবং আরেকটা জিনিস যেটা হলো এখানে মানে রথ দেখা মানে আপনাদের সাথে দেখা করা, এবং কলা বেচা মানে সীতাভোগ আর মিহিদানা, রাইট, দুটোই হওয়ার একটা চান্স এখানে হয়ে যায়। তো আজকে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো, এই 4টে পয়েন্টস যেটা আমরা এখানে মেনশন করেছি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সর্বপ্রথম হলো যে আমাদের বন্ধন মিউচুয়াল ফান্ড, যেটা আপনারা সবাই জানেন, আগে আইডিএফসি মিউচুয়াল ফান্ড ছিল, এবং এই বছর 2023 থেকে আমাদের নিউ ওনারশিপের পরে আমরা এখন বন্ধন মিউচুয়াল ফান্ড হয়েছি। সেক্ষেত্রে একটা প্রশ্ন যেটা আপনাদের মনে এবং আপনাদের নিবেশকদের মনেও আসে যে কি চেঞ্জ হয়েছে, যদিও কলকাতায় এই প্রশ্নটা অতটা আমাদের আনসার করতে হয়তো হয় না, কিন্তু ভারতের অন্য প্রান্তে এই প্রশ্নটা আসে যে বন্ধনের কি ব্যাকগ্রাউন্ড। তো আমরা একটু ওই সম্বন্ধে কথা বলে নেব, তারপরে আমরা আমাদের আজকের মেন যে পয়েন্ট অফ ডিসকাশন, হাউ we can help you to grow your business in multiple times, that will take it up. তো এইটা হলো বন্ধনের লোগো। আপনারা বন্ধন ব্যাংক সম্বন্ধে জানেন, এবং সেই লোগোটা নিয়েই, এবং এই লোগোর প্রত্যেকটা রং, প্রত্যেকটা কালার একটা ভেরি পিওর থিংকে ইন্সপায়ার করে এবং রিপ্রেজেন্ট করে, যেটা আমরা এখানে বলছি। বন্ধন মিউচুয়াল ফান্ডে আমাদের মূল উদ্দেশ্য হলো গিয়ে টু কনভার্ট সেভার্স টু ইনভেস্টার্স। যারা টাকা সঞ্চয় করছেন, সঞ্চয় যারা করছেন ওনাদেরকে কিভাবে আমরা সবাই মিলে নিবেশক করতে পারি, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য। নাও এইটার সম্বন্ধে হয়তো আপনারা জানেন, যে একটু ইলাবোরেট করতে চাই যে বন্ধন হলো গিয়ে ইন্ডিয়ার 6th লার্জেস্ট লিস্টেড ব্যাংক। সো যেই সাইজ এই ব্যাংকের এখন, ইট মেক্স ইট দ্য 6th লার্জেস্ট। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। এবং আজকের দিনে প্রায় 1,500 ব্রাঞ্চেস আছে আমাদের, 3 কোটির ওপরে বন্ধন ব্যাংকের ক্লায়েন্ট আছে, এবং বন্ধন ব্যাংক আমাদের 60% অফ দ্য এমসি ইজ ওনড বাই দেম, এবং এর থেকে আমাদের নাম বন্ধন ব্যাংক হচ্ছে। কিন্তু বন্ধন মিউচুয়াল ফান্ড শুধু বন্ধন ব্যাংক নয়, তার সাথে আরও 2টি মহান সংস্থা ওনার, দে বোথ ওন 20% ইচ। তার মধ্যে একজন হলো জিআইসি। জিআইসি নাম কেউ শুনেছেন? জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি না, এটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে হয়। তো এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার। সো জিআইসি অ্যাকচুয়ালি স্ট্যান্ডস ফর গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর ইনভেস্টমেন্ট কর্পোরেশন। কতজন এখানে সিঙ্গাপুর গেছেন? কতজন যেতে চান? রাইট রাইট নিশ্চয়ই নিশ্চয়ই। তো জিআইসি এটা গভর্নমেন্টের একটি সংস্থা, সিঙ্গাপুর গভর্নমেন্ট একটি সংস্থা। এরা ওভার $100 বিলিয়ন ম্যানেজ করে, এবং এটা এমনই একটা সংস্থা যেখানে সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার ইজ দ্য চেয়ারম্যান অফ জিআইসি। সো ডেফিনেটলি ফ্রম I would say trust standpoint, GIC stands probably at the tallest end of the curve if we look at, এবং সেক্ষেত্রে সেরম একটি সংস্থা আমাদের 20% ওন করে, it gives us lot of pride. The other promoter which we have is Chris Cap. Chris Cap হলো একটি অনেক পুরনো প্রাইভেট equity firm, যারা essentially specialize করেছে into BFSI sector, but now they have moved on to diversifying their investment into আরও অনেক ধরনের সেক্টরের মধ্যে। ওরা $5 বিলিয়ন উপরে ম্যানেজ করে এখন, এবং দে ওন 20% ইন্টু ইট। না, এর থেকে কি বেনিফিট আমরা পাই? এই 3টি মহান সংস্থার যত এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টাইজ আছে, সেখান থেকে আমরা অনেক কিছু লার্ন করতে পারি, এবং ভবিষ্যতে অনেক ধরনের প্রোডাক্ট এবং সলিউশন আমরা আপনাদের জন্য এবং নিবেশকদের জন্য আনতে পারবো।
এবং এই নতুন ওনারশিপের সাথে সাথে যেটা আরেকটা জিনিস হয়েছে, আমাদের বোর্ড অফ ডিরেক্টরস বোথ ট্রাস্টি কোম্পানির এবং এমসির চেঞ্জ হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা চেয়ারম্যান এবং বোর্ড মেম্বার্স আছেন তাদের 20 থেকে অলমোস্ট 35 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর। বেশ কয়েকজন, যেমন আমাদের এমসি বোর্ডের চেয়ারম্যান মিস্টার ভাস্কর সেন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার মহালিঙ্গমের নাম, উনি আরবিআই এবং তারপরে সেবির সিনিয়র পজিশনে ছিলেন। এরম সব মহান ব্যক্তিত্ব আমাদের বোর্ডে, এবং তারা আমাদের বোর্ডকে এবং কোম্পানিকে ড্রাইভ করছে। সো মানে বিফোর আই মুভ ফরওয়ার্ড, এটা হলো বন্ধন। এবং এর সাথে আসে কি চেঞ্জ হয়নি। অ্যাকচুয়ালি মোটামুটি আমাদের যাবতীয় ওয়ে অফ ওয়ার্কিং এভরিথিং হ্যাজ রিমেইন সেম। নাম, নিউ প্রমোটার্স, মোর স্ট্রং প্রমোটার্স যারা আমাদের এখন ওন করে সেটা এসছে, যেটা আমাদের বেনিফিটের জন্যে। আমাদের ইনভেস্টমেন্ট প্রসেস, ইনভেস্টমেন্ট ফিলোসফি অ্যান্ড আমাদের প্রিডমিনেন্টলি যেটা আগে আইডিএফসি এমসিতে ছিল এবং এখানে টিম ইজ অলমোস্ট দ্য সেম। যেখানে যা চেঞ্জ হয়েছে, যে সম্বন্ধে আমরা বলবো, হ্যাজ বিন ফর দ্য বেটারমেন্ট অ্যান্ড ফর ফার্দার টেকিং দ্য বিজনেস টু আ হায়ার লেভেল উইথ আস। আমাদের প্রোডাক্টস যেটার জন্য যেটা আমি রেসপন্সিবল ফর, I lead the product vertical for the bank for across all asset classes and all platforms. আমাদের যে আগে স্ট্র্যাটেজি ছিল, নতুনভাবে আমরা ওটাকে আরও বড়োভাবে নিয়ে যাচ্ছি, আরও বেশি প্রোডাক্ট এবং সলিউশন আমরা আনছি, যেটা আপনারা ভবিষ্যতে আমাদের কাছ থেকে জানতে এবং শুনতে পারবেন। আমাদের ওভারঅল ইথোস এবং কালচার, এভরিথিং রিমেন্স দ্য সেম। সো ইফ আই মে স্টপ আউট হিয়ার, প্রথমে আমরা দেখলাম যে বন্ধন কে, এবং বন্ধনের সাথে সাথে বন্ধন মিউচুয়াল ফান্ডের জিআইসি এবং ক্রিস ক্যাপ তারা কারা, তারা কিভাবে এখানে ভ্যালু অ্যাড করছে। তারপরে আমরা দেখলাম যে আমাদের বোর্ড অফ ডিরেক্টরসে কত এক্সপিরিয়েন্স পারসনস এখন আছেন। তারপরে আমরা অ্যাকচুয়ালি when we take stock of things we find that essentially nothing has changed between যেভাবে আপনারা আইডিএফসিকে দেখেছেন, সাপোর্ট করেছেন, এবং সেক্ষেত্রে বন্ধনের as such nothing has changed. এর মধ্যে যে কিছু জিনিস চেঞ্জ হয়েছে, ফর এক্সাম্পল আমাদের যিনি আগে CIO equities ছিলেন মিস্টার অনুপ ভাস্কর, he chose to take a retirement or a sabbatical at this point in time, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের নতুন equity CIO মিস্টার মনীষ গুনওয়ানি, যাকে হয়তো আপনারা সবাই চেনেন, উনি আগে নিপনের equity CIO ছিলেন এবং তার আগে আইপিওতেও ছিলেন। 25 years plus of experience into fund management উনি এসছেন, এবং আমরা ওনার সাথে বসে এখন ওয়ার্ক করছি যে কিভাবে আমরা আমাদের equity frameworkটাকে আরও ভালো করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেন যারা equity টিমে আছেন, সর্বপ্রথম ওপরে মনীষের নামটা আছে, তার পাশে আছে ডেলিন এবং সচিন রেলেকার। সচিন রেলেকার আগে LIC মিউচুয়াল ফান্ডের CIO ছিলেন equities-এর। তো এরা আমাদের সিনিয়র ফান্ড ম্যানেজার, এবং মোর ইম্পর্টেন্টলি আমরা এখানে very aggressively we are building onto our fund management and analyst capability, because both equity এবং fixed income ম্যানেজ করার জন্যে দুটো means fund management capability এবং analyst capability দুটোই সমানভাবে বাড়ানো দরকার, এবং সেদিকেই আমরা অগ্রসর হচ্ছি। এইটা আমাদের মেজর পার্ট অফ দ্য টিম যারা এখন আছেন, এবং আমরা এটাকে আরও অগমেন্ট করছি। নাও দিস ইজ আর equity framework, মানে যেই মেন ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের equity ফান্ডসগুলো আমরা আনতে চাই এবং রাখতে চাই, সেটা হলো এই ফ্রেমওয়ার্কটা, যেটাকে আমরা অ্যাক্রোনিম দিয়েছি গ্রেট। যেখানে প্রথমে রিস্ক ম্যানেজমেন্ট একটা বড় ভূমিকা নিচ্ছে এখানে, তারপরে রিসার্চ, ইনডেপথ রিসার্চ, যেখানে আমরা রিসার্চ টিমটাকেও এক্সপ্যান্ড করছি, কভারেজ এক্সপ্যান্ড করছি। তারপরে এম্পাওয়ারিং আওয়ার অ্যানালিস্ট অ্যান্ড ফান্ড ম্যানেজার, বোথ আর ইম্পর্টেন্ট, ইটস নট অনলি দ্য অ্যানালিস্ট or the fund manager, it's analyst and fund manager, এবং aligning their performance to their personal rewards, so there is skin in the game in a much more deeper form which we can have, এবং teamwork. So
like most of the businesses, fund management is a teamwork. It's a football or a cricket, not a tennis or a kind of any other individual form of game. আমি যদি equity frameworkটাকে সম্বন্ধে আরেকটু বলি এবং গার্ড যেটা মেন আমাদের একটা রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের সম্বন্ধে বলি, এইটা আমাদের হেল্প করবে রিস্কটাকে মনিটর করতে বা ম্যানেজ করতে। না, যখন আমরা রিটার্নের ক্ষেত্রে দেখি এবং আমরা সবাই চাই যাতে রিটার্নটা আমরা ম্যাক্সিমাইজ অপটিমাইজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের সমানভাবে দেখতে হবে যে রিস্কটাকে কী করে ম্যানেজ করছি। এবং এই আমাদের equity রিস্ক ক্লাসিফিকেশনের যে ফ্রেমওয়ার্কটা আছে, এর মূল উদ্দেশ্য হলো কিভাবে আমরা একটা ফ্রেমওয়ার্ক রেখে equity রিস্কটাকে আমরা ম্যানেজ করতে পারি এবং তার সাথে আমরা ফান্ড ম্যানেজমেন্টের এক্সপার্টাইজ দিয়ে কিভাবে রিটার্নটাকে অপটিমাইজ করতে পারি। এবং এই ফ্রেমওয়ার্কটা একটা লক্ষ্মণ রেখা ক্রিয়েট করে দেয় যে এর মধ্যে আমরা থেকে আমরা আমাদের বেটার ফান্ড ম্যানেজমেন্ট আমরা করতে পারি। নাও এটা যদিও we have been doing in various form through this process of guard and grade, আমরা এটাকে একত্র করছি। নাও যেটা আমরা দেখছি ওভার এ পিরিয়ড অফ টাইম, আমাদের মোস্ট অফ দ্য equity funds যেটা এখন এই ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে, by God's grace and are working, has been able to be at the top end of from a performance standpoint. আজকের তারিখে আমরা যদি দেখি 75% of our AUM is into quartile 1 বা quartile 2। এই যে আপনারা গ্রিন ডটগুলো দেখছেন, এইগুলো ফান্ডস যেগুলো quartile 1 বা quartile 2 মধ্যে আছে। আমাদের 11টার মধ্যে 8খানা ফান্ড যদি আমরা 6 মান্থ হিসেবে দেখি বা আমরা যদি এক বছরের প্যারামিটারে দেখি, 7 out of 11 funds are within Q1 and Q2। আর এখানে যদি আপনার গ্রিনের ট্রেন্ডিংটা দেখেন অ্যাক্রস টাইম ফ্রেমস, মানে আমরা এখানে 1 মাস, 3 মাস এবং 6 মাস দিয়েছি, যেটা ইকুইটি নিবেশের জন্য কোনো মানেই রাখে না, কিন্তু এখানে দেওয়ার ওটা কারণ হলো যে কিভাবে ওভার ফ্রম আ স্মল অর আ নিয়ার টার্ম টাইম পিরিয়ড, যেটা 1 মাস হলো, 3 মাস, 6 মাস করে ট্রেন্ডিংটা কেরম হচ্ছে, এটা একটা আমাদের ভিউ দেয় যে whether we are moving in the right trajectory and the right direction। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে তারিখে এবং আমরা খুবই অভিভূত যে আজকে আমরা অ্যাবাউট 8 out of 11 funds are in this state at this point in time। সো এটা হলো বন্ধনের সম্বন্ধে কথা বলার, কিন্তু আজকের মূল উদ্দেশ্য হলো বন্ধনের সম্বন্ধে শুধু নয়, আপনাদের সম্বন্ধে আপনারা মানে MFDs across the country, how they have been advising and they have been recommending, সেই সম্বন্ধে কথা বলা। নাও আমরা গত 3 বছর ধরে একটা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করি, একটা রিসার্চ করি অন দ্য মিউচুয়াল ফান্ড ট্রেন্ডস। সেখানে আমরা যেটা দেখি এটা দুটো কাটে হয়। একটা কাট হলো গিয়ে বিভিন্ন অ্যাসেট টাইপস যেরকম তাদের মধ্যে থাকে, বাট বিভিন্ন মেট্রিক যেমন AUM, গ্রস সেল, নেট সেলস, এবং বিভিন্ন চ্যানেল যেমন MFD, ন্যাশনাল ডিস্ট্রিবিউটার্স, RIA, ব্যাংকস, এরা এই দুটো মিলিয়ে কেরমভাবে গত 1 বছরের ট্রেন্ড ছিল সেটাকে আমরা দেখি এবং সেটাকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি। এইখানে কিছু কিছু লাইন যেটা হলুদে মার্ক করা আছে, আই হোপ, হ্যাঁ এখানে হলুদই দেখাচ্ছে। একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে যে প্যাসিভ ক্যাটেগরি মানে ইন্ডেক্স ফান্ড প্রিডমিনেন্টলি গত 1 বছরে খুবই বেশি গ্রোথ দেখেছে, এবং এটা কিন্তু শুধু লার্জ ডিস্ট্রিবিউটার্স অ্যাডভাইজারের ক্ষেত্রে না, MFDর ক্ষেত্রে না। এখানে যদি আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের মধ্যে কেউ কি প্যাসিভ ফান্ড বা ইন্ডেক্স ফান্ড অ্যাডভাইস করেছেন বা ওই নিয়ে কি আপনারা কেউ কাজ করছেন? রাইট, থ্যাংক ইউ। এখানে বেশ কয়েকজন ওটা নিয়ে করছেন। দ্য পয়েন্ট ইজ দ্যাট যে ওয়েদার আমরা সেটা করতে চাই না, ইনফ্যাক্ট গ্লোবালিও দেখা গেছে দুটো এক্সিস্ট করে প্যারালেলি, এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা অনেক ফর্চুনেট। তার কারণ হলো ব্রডার মার্কেটে আলফা রিমেন্স ভেরি স্ট্রং, সো সেই জন্যে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজমেন্টের একটা আউটপারফরমেন্স একটা বড় সুযোগ আছে এবং এটা আমরা দেখে আসছি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্ষেত্রে। কিন্তু কিছু ক্ষেত্রে প্যাসিভ ইজ গেইনিং লট অফ প্রমিনেন্স,
এবং এই ডেটা যেটা বলছে যে আপনাদের মতন এমএফডিস যারা আছেন পুরো ভারতবর্ষের, আপনাদের মধ্যে এবং বাইরে, তারা কিন্তু এটাকে একটু সিরিয়াসলি এবং অ্যাগ্রেসিভলি পারসিউ করছে। ওয়াইল প্রিভিয়াস ডেটা কান্ট্রি ওয়াইজ ছিল, কিন্তু এই ডেটাটা হলো এমএফডিস। মানে এইখানে আমরা যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হলো গিয়ে যে আপনাদের মতন যারা এমএফডিস, এখানে যেমন এতজন আমরা সবাই আছি এরকম সারা ভারতে আছে, তারা কি করছে। এই ডেটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত এক বছর মানে 2022 থেকে 2023-এ equity AUM-টা 15% মুভ করেছে, গ্রোথ AUM, ওভারঅল অ্যাগ্রিগেট AUM অফ MFD ম্যানেজড AUMs, যেটা খুবই সিগনিফিক্যান্ট। কিন্তু এটা আমরা হোল্ড করব কেন, এটা রিলেটেড আরেকটা ডেটা আমরা এর পরের স্লাইডে আনবো যেটা খুব স্টার্ক হবে। এই স্লাইডে দুটো জিনিস দেখার আছে, একটা একুইটির গ্রোথটা আপনারা দেখুন 15%, এবং একদম বাঁদিকে কোনায় ছোট পড়ে আছে ক্যাশ, ছোট দেখতে পাচ্ছেন আপনারা, ওটার গ্রোথটা মাথায় রাখুন। নাও আমরা এটা দেখে না অবাক হয়ে যাই যে জেনারেলি ক্যাশ, ফিক্সড ইনকাম তো তাও আছে, ক্যাশটা খুব একটা আমরা ইম্পর্টেন্ট বা রেলিভেন্ট মনে করি না। কিন্তু গত বছর দেখা যায় যে ক্যাশ বা লিকুইড ফান্ড বা ওভারনাইট ফান্ড, এই ক্যাটাগরিতে ফান্ডস, মেবি এমার্জেন্সি মানি অ্যান্ড হোয়াট ইউ মে কল ইট, এই ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ দেখা গেছে, যেটা খুব ইন্টারেস্টিং। এটা হলো AUM শেয়ার, একুইটিতে ডেফিনেটলি 62% অফ দ্য ওভারঅল AUM আছে, যেটা 60% প্রিভিয়াস ইয়ারে ছিল। এই ডেটাটা হলো গিয়ে ইন্ডেক্স ফান্ড, এখানে একুইটি এবং ফিক্সড ইনকাম দুটোর আছে। আর এটা হলো গিয়ে MFD ক্যাটাগরির, এটা অন্য কোনো ক্যাটাগরি নেই। সেক্ষেত্রে আপনারা দেখছেন এখানে যে কতটা ইন লাস্ট 1 ইয়ার, হ্যাঁ ডেটের ক্ষেত্রে বেশি হয়েছে কারণ টার্গেট ম্যাচুরিটি ফান্ডস একটা বড় ইনভেস্টমেন্ট ছিল এবং ওটা অনেক প্রমিনেন্স এসছিল, যার জন্য ওখানে আমরা বড় ইনভেস্টমেন্ট দেখেছিলাম। কিন্তু তাছাড়াও একুইটি ইন্ডেক্স ফান্ডেও কিন্তু ছিল। এটা আমাদের একটা জিনিস বলছে যে ওয়েদার উই লাইক ইট অর নট, অ্যাকচুয়ালি এখানে খুব একটা চয়েস থাকছে না। হয়তো নিবেশকরা চাইছে বা আপনারাও মনে করছেন যে এটা রেলিভেন্ট ফর দ্য ইনভেস্টার্স, দুটো মিলেই কিন্তু এই একটা জিনিস, যদিও আমরা হয়তো চাইবো না কেন, ইকোনমিক্যালি ইট মে নট বি ভেরি অর ইকুয়ালি রিওয়ার্ডিং, কিন্তু এইটা একটা জিনিস যেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটা হলো গ্রস সেল। প্রথম যেটা আমরা দেখছিলাম না সেটা ছিল AUM। AUM-এ আমরা কি দেখেছিলাম, একুইটিতে কতটা গ্রোথ হয়েছিল কারো মনে আছে? 15%, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এখানে দেখুন অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে। এখানে আমরা দেখছি যে একুইটিতে অ্যাকচুয়ালি গ্রস সেল হ্যাজ বিন 8% লোয়ার দ্যান লাস্ট ইয়ার। তার মানে এবার অঙ্কটা মেলানো যাক। AUM যদি 15% বেড়ে থাকে আর গ্রস সেল যদি 8% কমে থাকে, এটা কিভাবে হয়? এক্স্যাক্টলি মার্কেট মুভমেন্ট, রাইট? তার মানে দাঁড়াচ্ছে যে গত বছর ইনফ্যাক্ট একুইটি অ্যাবসলিউট সেল was actually 8% lower. এর সাথে সাথে বাকিগুলো আছে, হাইব্রিড সেলস রিজনেবলি কোল্যাপস ডাউন অ্যাবাউট 40%। আবার দেখুন নিচে যে লাইনটা, যেটা একটা আগের স্লাইডে কোনা ছোট ছিল, সেটা এখন কিন্তু খুব ফুলে ফেপে বড় হয়ে গেছে, ক্যাশ অ্যাজ আ ক্যাটাগরি। মাথায় রাখতে হবে আমাদের এটা। এটা হলো নেট সেলস, while equity was still in the positive, cash was in the positive, debt net negative ছিল লাস্ট ইয়ার। সিপ আই উড সে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্টলি ইনভেস্টরদের জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট দেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিজ ইজ সিপ, যেটা আমরা এখানে সবাই সিপের মোডে ইনভেস্ট করে থাকি এবং আমরা অল হ্যাভ বিন আ বেনিফিশিয়ারি অফ দ্যাট বিগ টাইম। নাও এটা হলো সিপ ট্রেন্ড। ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে, কিন্তু নিউ সিপ রেজিস্ট্রেশন গ্রোথটা কিন্তু গত বছর যদিও বেড়েছিল কিন্তু অতটা বাড়েনি। এটা আমাদের মাথায় রাখতে হবে যে নতুন সিপ প্যান, আমরা জানি এটা প্যান ইন্ডিয়া নাম্বার, আপনার নিজস্ব বিজনেসের ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট হতে পারে, বাট এটা কিন্তু ট্রেন্ড। আমাদের দেখতে হবে যে সিপ রেজিস্ট্রেশনটা নতুন কতটা আসছে।
সিপ সিজ মানে বিভিন্ন কারণে সিপটা বন্ধ হচ্ছে, যদিও অ্যাবসলিউট ওয়াইজ এটা দেখাচ্ছে নাম্বারটা একটু বেশি 24.32, বাট রিলেটিভ টু দ্য স্টক মানে ওভারঅল যত সিপ আছে যেটা 1.31 ক্রোর্স আছে, সেক্ষেত্রে পার্সেন্টেজ ওয়াইজ কম কিন্তু অ্যাবসলিউট ওয়াইজ বেশি বাড়ছে। তো যদিও আমাদের মান্থলি সিপ অ্যামাউন্ট আর ইনপুট ভ্যালু বাড়ছে, কিন্তু আমাদের নাম্বার অফ সিপের দিকেও কিন্তু একটা নজর রাখতে হবে সবাইকে। ফোলিও কাউন্ট হ্যাজ বিন মুভিং এজ ওয়েল, আমি এটা বেশিক্ষণ সময় নেব না। সো আমরা যদি একটু সামারাইজ করি এটা, যে আমরা গত বছরের ট্রেন্ড থেকে কি কি তিনটে জিনিস দেখেছি। এক, প্যাসিভ ফান্ড, ইন্ডেক্স ফান্ড, এটাই কিন্তু এমএফডি অ্যাজ এ ক্যাটাগরি হ্যাজ বিন ইনভেস্টিং, অ্যান্ড এটা শুধু ডেট না, একুইটিতেও। আগেন আমরা চাই বা না চাই এদিকে কিন্তু মুভ করছে একটা পোর্শন, আমাদের এটা দেখতে হবে। রেগুলেটরি চেঞ্জেস আসবে এবং এসেছে এবং আসবে, সেটার থেকে কিন্তু আমরা কোনো মানে ব্যতিক্রম হবে না। কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট হলো এখানে আমরা যদি দেখি যে এভরি ডিফিকাল্ট সিচুয়েশন হ্যাজ গিভেন আস অ্যান অপরচুনিটি, এবং এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে ইনস্পাইট অফ দ্যাট যে এইউএমটা কতটা বেড়েছে ইন্ডাস্ট্রি। নাও কিভাবে আমরা মনে করি যে আপনার কাছে একটা অপরচুনিটি আছে টু গ্রো ইয়োর বিজনেস। আমাদের মনে হয় এই তিনটে লিভার আপনারা দেখতে পারেন। প্রথম হলো মার্কেট ভ্যালুয়েশন ইনক্রিজ, মানে মার্ক টু মার্কেট ইনক্রিজ। সেটা কি আমাদের হাতে আছে? মানে কালকে ইকুইটি মার্কেট কতটা বাড়বে, এক বছরে সেটা বাড়বে, আপনার কি মনে হয় সেটা আমাদের হাতে আছে? নেই আমাদের হাতে, রাইট? এক্সিস্টিং ক্লায়েন্ট মানে আপনার যে ইনভেস্টার আছে, সে ধরুন আপনার সাথে 15 লাখ টাকা ইনভেস্ট করেছে, সে 15 লাখ থেকে 25 লাখ যাবে, এটাও কি সম্পূর্ণ আপনার কন্ট্রোলে আছে? মোস্টলি নেই। কিন্তু আপনার কাছে যেটা সবচেয়ে কন্ট্রোলে আছে কি আপনি কিভাবে নতুন ক্লায়েন্ট বা নতুন ইনভেস্টরকে আপনি অ্যাপ্রোচ করতে পারছেন এবং তাকে আপনার ফোল্ডে আনতে পারছেন, এটা সম্পূর্ণ আপনার কন্ট্রোলে আছে। এবং এইটার ভাবেই ডেফিনেটলি আপনারা আপনাদের বিজনেসকে গ্রো করেছেন, কিন্তু আমরা মনে করি এটাই মোক্ষম ওয়েপন আমাদের হাতে আছে আমাদের বিজনেসকে গ্রো করার জন্য। এবং এটা করা যাবে এই 4টে জিনিসের মধ্যে দিয়ে, যার মধ্যে প্রথম 3টে জিনিস আমরা আপনাদেরকে হেল্প করব। যেরকম ফিক্সড ইনকাম একটা বড় পার্ট। আজকে আপনার নিবেশক যে আছে সে ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টে ইনভেস্ট করছে এবং তার সেই অ্যালোকেশনটা আপনার কাছে আসছে না, সেটা আপনাকে দেখতে হবে, সেটাকে আমরা কিভাবে আনতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড, কিভাবে নতুন ক্লায়েন্ট আপনি অ্যাকিওর করবেন, কিভাবে আপনি লেটস সে মাস স্কেল ক্লায়েন্ট অ্যাকিওর করতে পারেন, সেটা একটা জিনিস যেটা আমরা করব। এবং আপনি নিজেকে কিভাবে আপস্কিল করছেন, এই 3টে জিনিস আমরা করব। কিন্তু আপনাকে একটা নিজের নেক্সট 5 বছর, নেক্সট 10 বছরের বিজনেস প্ল্যান গ্রোথ আনতে হবে। আমরা যতই মনে করি যে ফিক্সড ইনকাম আমরা প্রবলি একটু না দেখে আমরা শুধু ইকুইটি পার্টটা দেখব, এটা দেখলে কিন্তু চলবে না। এইখানে যেটা দেখাচ্ছে যে আজও 52% একজনের ইনভেস্টমেন্ট কিন্তু ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টে আছে, ব্যাঙ্ক ডিপোজিট, টার্ম ডিপোজিট। এখন ইভেন আফটার দ্য ট্যাক্সেশন চেঞ্জ এখানে কিন্তু খুব একটা মানে ডিসঅ্যাডভান্টেজ পজিশনে নেই ফিক্সড ইনকাম ইকুইটি। আর আমরা ডেটাও দেখেছি যেখানে ফিক্সড ইনকাম এবং ক্যাশ অন্য মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটাররা কিন্তু অ্যাডভাইস করছে, রেকমেন্ড করছে, তারা দে হ্যাভ বিন এবল টু সেল দ্যাট। নাও কুইক পয়েন্ট, যে আমাদের হয়তো মনে হয় যে ট্যাক্সেশনের পর ফিক্সড ইনকাম তো আর মানে চলাই উচিত না। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি নাম্বার টেলস আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আরও অনেক জিনিস এখানে, যেমন আমরা পয়েন্টগুলো লিখেছি এখানে, কম্পাউন্ডিংয়ের বেনিফিট কিন্তু আপনাকে ফিক্সড ইনকাম ফিক্সড ডিপোজিট বা ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট দেয় না, যেটা একটা মিউচুয়াল ফান্ড দেয়। আপনি যেটা লেটস সে একটা ব্যাংক ফিক্সড ডিপোজিট করলেন, আপনার যে কিউমুলেটিভে হয়, কিন্তু তাছাড়াও তারপরে সেই টাকাটা কিন্তু আপনার ক্যাশ আউট হয়ে যায়। মিউচুয়াল ফান্ডে সেটা গ্রো করে, কম্পাউন্ড করে। এবং ট্যাক্সেশনটা চলে যাওয়ায় উই আর এট প্যারিটি উইথ আ ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট লাইক আ ব্যাংক ডিপোজিট অর আ কর্পোরেট ডিপোজিট। আমরা কিন্তু ওদের থেকে প্রবলি লেসার মডেল নই। আপনাদের মধ্যে আমি যদি এটা জিজ্ঞেস করি, কতজন একটা অ্যাগ্রেসিভলি নতুন ইনভেস্টর অ্যাট্রাক্ট করার অ্যাক্টিভিটি নেন?
রেগুলারলি, অ্যাগ্রেসিভলি। থ্যাংক ইউ, এক্সেলেন্ট। আমার মনে হয় সবাই আমরা হয়তো সবসময় এটার দিকে নজর দিতে পারি না, কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আই উড সে আর ট্রেজার, যেটা আমরা ওভার অ্যান্ড নার্চার করতে পারবো। এবং এখানে যারা মানে মোর এস্টাবলিশড ওয়ান আছেন তারা ডেফিনেটলি এটার সাথে রিলেট করবেন যে যেরকম ডিপনিং করতে হবে মানে ওয়ালেট ইনক্রিজ, সেরকম ব্রডনিংও করতে হবে, রাইট? এবং এটা কিভাবে করা যেতে পারে এবং কিভাবে আমরা হেল্প করতে পারি। আমাদের এই ইনফ্যাক্ট দুখানা মুভি আছে অ্যাকচুয়ালি, এগুলো দুটো সিনেমা, একটা হলো গিয়ে ওয়ান ইডিয়েট অ্যান্ড রিটার্ন অফ ওয়ান ইডিয়েট। এইটা খুব শীঘ্রই আমরা বাংলাতেও লঞ্চ করব। জাস্ট আরও 3 মিনিট নেব, সরি, জাস্ট এইগুলো আপনাদের জন্য অ্যাভেলেবল থাকবে থ্রু আর আইএপি ইনিশিয়েটিভ। তো আপনারা যখন একটা অ্যাকুইজিশন প্ল্যান করবেন আমরা এটাতে আসবো। এবং এই মুভি দুটো বাই দি ওয়ে বিন ডিরেক্টেড বাই অমল গুপ্তে। আপনারা অমল গুপ্তকে জানেন, অনেকগুলো, হ্যাঁ, অনেক বড় বড় মুভির উনি ডিরেক্ট করেছেন। অমল গুপ্তে হ্যাজ ডিরেক্টেড দিজ মুভিজ অ্যান্ড এইগুলো আছে, মানে আপনারা আপনাদের নিবেশককে আনতে বলতে পারেন, ইনভাইট করতে পারেন, আমরা আপনাদের সাথে হেল্প করতে পারবো এইসব ইনিশিয়েটিভের থ্রু দিয়ে। গেমিফিকেশন, আমরা ছোটোবেলায় সবাই খেলতে ভালোবাসতাম, এখন আমরা মোস্টলি খেলা দেখতে ভালোবাসি বা ছোটোখাটো কিছু খেলি। কিন্তু এটাকেই যদি আমরা একটা লার্নিংয়ের মধ্যে আনি, একটা ইনভলভমেন্টের মধ্যে আনি, সেটাও আমরা করি। দিজ আর টু অফ আর মোর পপুলার গেমিফিকেশন বেসড এঙ্গেজমেন্ট। এই সব আপনাদের জন্য অ্যাভেলেবল থাকছে। বিভিন্ন টুলস এবং থিং যেমন সিপ পেন অ্যান্ড অল, এটা আপনারা দেখতে পারেন। নাও আমার নেক্সট প্রশ্ন হলো, আমাদের মধ্যে কতজন প্রত্যেক সপ্তাহে একটা আপস্কিলিং বা লার্নিং প্ল্যান আছে আমাদের? মানে প্রত্যেক সপ্তাহে আমি সে 2 ঘন্টা বা 4 ঘন্টা করে আমি ইনভেস্ট করব টু আপস্কিল মাই সেলফ। এরকম কোনো স্পেসিফিক প্ল্যান কারো আছে? Excellent. I think a big round of applause for so many people who have out there. কেন জেনারেলি এটা উইকেন্ডে থাকে এবং উইকেন্ডে অনেক কিছু থাকে এবং কিছু না হলে ল্যাদ খাওয়ার থাকে, তো সেক্ষেত্রে একটা প্ল্যান থাকাটা খুবই হেল্পফুল। সেক্ষেত্রে আমরা কিভাবে হেল্প করতে পারি, আমরা এটাকে 3টে বাকেটে ভাগ করেছি। একটা হলো গিয়ে ডোমেন টপিকের ওপরে, ইকুইটি, ফিক্সড ইনকাম। সেকেন্ড হলো স্কিল বেসড, কীভাবে আমরা আমাদের লেটসে মার্কেটিং করতে পারি নিজেদের বেটার, কীভাবে উই ক্যান বিকাম আ মোর বেটার কনসালটেন্ট, উই ক্যান ডু দ্যাট। এবং বিহেভিয়ার টপিক, ফোন করে ক্লায়েন্টের ইনভেস্টারের সাথে কথা বলছি, নতুন ইনভেস্টারের সাথে কথা বলছি, হাউ ক্যান আই বি মোর এফিশিয়েন্ট, মোর শার্প, এর উপরে আমাদের প্রোগ্রামস আছে যেটা আমাদের সবাইকে আপস্কিল করতে সাহায্য করবে। এছাড়া আমাদের বিভিন্ন ডিজিটাল প্রপার্টিজ আছে যেটা সব আপনারা ইউজ করতে পারেন। নাও বলেছিলাম প্রথম 3টে জিনিস যেটা আপনি একটা আপনার এএমসি পার্টনারকে কাছ থেকে চাইতে পারেন এবং তারা দে উইল বি ভেরি হ্যাপি টু হেল্প ইউ উইথ, উই ডেফিনেটলি উইল বি ভেরি হ্যাপি। চতুর্থ, এবং এটা আমার লাস্ট স্লাইড, এই জিনিসটা কিন্তু কেউ করতে পারবে না, আপনার ব্যবসা এটা আপনাকেই করতে হবে। হোয়াট উই আর সাজেস্টিং ইজ আ মেথড ওয়্যার এইভাবে আপনি এটাকে দেখতে পারেন। এবং এটা যদি আমি সার্কেলটা দেখি, ফার্স্ট অফ অল যে বেসিক বিজনেস প্যারামিটার যে আমাদের আছে, যে আমরা কিভাবে কতগুলো সিপ করব, কতগুলো নিউ প্যান করব, নিউ ফোলিও করব, এটার একটা যদি টার্গেট, যেরকম প্রত্যেক ব্যবসাতে একটা টার্গেট থাকে, সেলসের টার্গেট থাকে, ইউনো ফোলিওর টার্গেট থাকে, প্যান টার্গেট থাকে, সেই টার্গেটটা কিন্তু আমাদের বানাতে হবে। এবং ওটা করতে গেলে আমাদের কি কি করতে হবে, মানে কতজন ক্লায়েন্টকে আমার দিনে মিট করতে হবে, কতগুলো ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, এবং কিভাবে আমরা আমাদের এএমসি পার্টনারদের সাথে যোগাযোগ করব, কিভাবে কাজ করব, সেটা দেখতে হবে। এবং ফোর্থ, যে আমরা অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিটা কি, নতুন ক্লায়েন্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিটা কি। ফাইনালি আমরা যে কাজ করে এতদিনে একটা জায়গায় এসেছি আমরা সবাই, আপনারা এসেছেন, নেক্সট যে লিপটা কিন্তু সেম রেটে হবে না, অনেক ধরনের চেঞ্জ আসছে, ডিজিটাল চেঞ্জ আসছে, যেটা আমরা সবাই সমানভাবে কমফর্টেবল নাও হতে পারি। কিন্তু আমরা যদি কিছু ডিসিপ্লিন আর মেথড আরও ফলো করি, তাহলে আমরা সবাই যেখানে আছি তার থেকে অনেক বেটার যেতে পারবো। এই কয়েকটা ফাইন্ডিংস যেটা আমরা দেখেছি অনেক প্যান কান্ট্রি এমএফডির কাছ থেকে, যেটা হেল্পফুল হয়েছে, আমরা সেটাই আপনার কাছে তুলে ধরতে চেয়েছি আজকে,
যেটা ক্ষেত্রে আপনি আপনার ব্যবসাকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখেন, এবং আমরা সাথে দুজনে মিলে আপনাদের বন্ধনের সাথে বন্ধনটা যাতে আরও ভালো হয়, এবং টুগেদার উই ক্যান অ্যাচিভ মোর। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্ট হিয়ারিং। Thank you so much. Please be. So thank you so much, Mr. Sishandu Basu. He has talked about four very, very important thing. One is fixed deposit. That is actually, even after trying a lot, fixed deposit plays the most pivotal role, important role in our society. Next is client acquisition. Yes, that is a continuously we have to do. Upskilling and setting a target. So thank you so much for opening our eyes again. So I'd request Mr. Rothindranath Pal, President Icca Bardhaman, and Shubir Mondol, Secretary Icca Bardhaman chapter. So please come on the stage and felicitate him. And I also request Mr. Nitin Khera to come onto the stage. Okay. So Gautam da, please. শীর্ষেন্দু বাবু আরেকটু এদিকে চলে আসুন প্লিজ। And I'd request Mr. Gautam da to felicitate Mr. Nitin Khera. আচ্ছা, হাততালি এত কমে যাচ্ছে কেন? আরে স্টিল উই হ্যাভ লাঞ্চ, এখনো লাঞ্চ বাকি আছে, একটু জোরে জোরে হাততালি দিতে হবে। Mr. Nitin Khera is a zonal head, Bandhan AMC. এই বর্ধমান প্রোগ্রামটা যে এত ভালো হচ্ছে এই নিতিনের জন্য, কারণ ও পেমেন্টটা সবচেয়ে বেশি দিয়েছে, সবচেয়ে বেশি। ফার্স্ট হচ্ছে এই এত ভালো অ্যাম্বিয়েন্স। আচ্ছা, আপনারা যারা এখানে এসছেন, আপনারা কি কোনো টাকা পে করেছেন এই প্রোগ্রামের জন্য? তাহলে তো কাউকে টাকাটা দিতে হয়েছে, তো তার যে মাস্টার শেয়ার সেটা নিতিন দিয়েছে, এর জন্য একটা জোরে হাততালি। এবং যারা এরকম দিতে পারেনি তাদের জন্য জোর হাততালি। নিতিন, সো ওয়ান্স সেকেন্ড একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা বেরোচ্ছেন বা ভিতরে আসছেন, প্লিজ সামনের দরজা দিয়ে এটাকে যতটা কম পারবেন ইউজ করবেন, কারণ এটা অনেক কনসেন্ট্রেশনে গণ্ডগোল ঘটায়। সো পিছন দিয়ে যাতায়াত করবেন, আর বাইরে যারা আছেন তারা একটু আস্তে কথা বলবেন, যাতে তার আওয়াজটা ভিতরে এসে ভিতরের আলোচনাটাকে ডিস্টার্ব না করে। এটা হাম্বল রিকোয়েস্ট। সো নাও আই উড রিকোয়েস্ট Mr. Anindya Sengupta, Regional Head Sales from UTI Asset Management. I'd request him to please come onto the stage, sir. First of all, a very good afternoon to everybody who are present here, and very respected MFD fraternity, very senior Pradyut Tondi Chaudhary from Shiliguri, and Icca. It has been a privilege to me that they have invited us, and we have been a part of this entire program here. I was here since the morning, and what I can observe that apart from the wealth creation journey by different asset management companies, what they presented,
What was more important is that Narayana Super Speciality Hospital has presented a very important, life-touching and a very important topic which I think have immensely benefited all of us. Before I start the presentation, which will be set up in a 1 or 2 minutes, I will run through a small SIP journey of wealth creation, which probably everybody know it, but will revalidate and re-enthuse us with that presentation, because we know everything, but while we take it forward in our life, sometimes we miss, and sometimes we miss out on very critical parts of it, which can be re-emphasized once again. Thank you. Hello. So, in the interest of time, Gautamda have kindly permitted me 25 minutes. I'll try to complete that, so that by the next set of 30 minutes, so I'll try and complete within that, and so that the next set of speakers who are in this will come on this stage, and my respected MFD friends, shobai jano kono অপেক্ষা না করতে হয়. See, a very well-known thing is that wealth construction, a known recipe, is that savings 15,000 rupees per month, 15 years time frame, 12% compounding. This is the wealth creation. Who doesn't know it? Everybody of us know it. Shoibal is closely observing me. He might have a lot of questions at the end of it. Who doesn't know it? Everybody knows it. But what we lack is discipline. Probably that SIP doesn't continue for 15 years. And when I go to the wealth creation journey, these are the different stages of life. And while I go to the different stages of life, at a 10% from 0 to 60 years, you accumulate 47 crores. At 12%, you accumulate 130 crores. At 15%, you accumulate this with a 10,000 rupees per month. Who doesn't know it? Everybody knows it. But see, this is a very important slide. Sorry, this is a very important slide. How has been the journey of the Sensex in the last 43 years? How has been the journey of Sensex in the last 43 years? 100x return. I think these figures have got distorted. 5.28 lakhs have been invested, and 5.83 crores have been the return on Sensex at 15.51% CAGR in the last 43 years of Sensex journey. But what is more important is, what is more important when the PE is less than 20, when people should have invested more, the total cumulative monthly equity net inflows, ইকুইটিতে নেট ইনফ্লো এসছে 15,974 কোটি টাকা, যখন অ্যাভারেজ ফরওয়ার্ড রিটার্ন 1 বছরের ছিল 28%, 2 বছরের ছিল 20%, and 3 বছরের ছিল 15.6%. কিন্তু যখন PE is more than 20, the total investment which has come in the industry is 10,69,404 crores. Emotions have a negative correlation with valuation. যখন market has been very high, we have started investing. When the market is low, we have not started investing. We have not put in enough money there. Now let us come to the business of SIP. MFDs যারা এখানে present আছেন, I mean people who are not outside, I would like also them to be inside for the next few slides. Otherwise, they might miss it. What is this business of SIP? SIP business টা কি? A very important slide. What is this magic of 2%? আমি রিসেন্টলি MFRT-তেও এই প্রেজেন্টেশনটা দিয়েছিলাম, নন্দিদা প্রদ্যুৎদা দেখেছিলেন সেটা. How is this? What is this magic of 2%? This is a very important slide. How in this 25 years, how has been
the return in the market. From 1998 to 2022, in the journey of the market, Nifty 50 in the last 25 years, 6 years, it had a negative return. And the range of negative return is between -4% to -52%. 19 years, it had a positive return. And the range of positive return is between 3% to 76%. What I mean is that the range of the between the positive and the negative return is -52% to 76%. Now, when I say the range of the return is -52% to 76%, which is more important is in twice in last 25 years, the Nifty has fallen more than 24%. Twice in last 24 years, Nifty has fallen more than 25%, which means this here it comes as the magic of 2%. If you have an AUM of 12 crores, any MFD who has an AUM of 12 crores, initially যখন AUM 12 কোটি টাকা থাকে, তখন more is on equity and hybrid and less is on fixed income. 12 crores এর আপনি যদি monthly 2% SIP করেন, that is 24 lakh monthly যদি আপনার SIP book থাকে, 24 lakh, 12 crore মাত্র 24 lakh যদি আপনার monthly SIP book থাকে, that means আপনার annual SIP book, the annual SIP book is 24%. What it means? Can you just anybody close the door, please? 12 crores এর monthly 2% যদি SIP book থাকে, তাহলে annual SIP book হচ্ছে 24%. যদি annual book যদি 24% হয়, একজন MFD বা একজন ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে his AUM growth will be impacted in only 2 years, because in the last 25 years, Nifty has fallen more than 25% only twice. Make your business market proof. What is the cost of delay? এই চার্টটা হয়তো আপনারা অনেক জায়গাতেই দেখবেন, রাম, শ্যাম, what? There are 3 situations. 25-year SIP who is starting at the stage of 25, 15,000 rupees per month at a 12% of growth rate, investment age till 60, 35 years of growth, 9.7 crore. But now when the SIP, when you start in a later date at the age of 45, the same 15% at a 12% growth rate only gives you 75 lakhs. There's a cost of delay of you are getting 8.9 crores lesser. And somebody who is starting at 45, just 45 বছর বয়সে শুরু করছে, even at almost at 2.5 times, 15 into 2 plus 35,000, the total SIP even then is at 1.76 crores. Then also there is a loss of 7.97 crores. This is the cost of delay. Step up SIP. I think screen হয়তো ঠিক করে আসছে না, I don't know. The difference between a step up SIP and a normal SIP is like this. If you put a regular SIP of 25,000, investment amount is 45 lakh over a period of 15 years, you get 1 crore 18 lakh as total, or 1 crore 19 lakh as total value. But the moment you do a step up SIP, I'm running through the slide on a bit quickly because at the interest of time. If you have a step up SIP, and if you do the step up SIP plus 5,000 rupee every year, I started the SIP of 25,000 rupees per month, but every year I tend to increase the SIP amount by 5,000 rupees. The total investment is 1 crore 8 lakh rupee,
And with this 1 crore 8 lakh rupee, the total value comes to 2 lakh 37,000 rupee. যারা যদি এখানে কেউ বম্বে থেকে থাকেন, it's good. যদি কেউ না থাকেন, it can be the difference is 1 crore 18 lakh 51,603 rupee, which means this is a huge amount of difference that has been taken, and which can cost a difference of 1 BHK flat in Bombay. If you see the money, 1 crore 18 lakh and 2 crore 37 lakh, close to 1 crore, people who have a flat in Bombay, it's between a 2 BHK flat to 3 BHK flat. And for most of us in non-Bombay location, it is almost a 2 BHK to a 3 BHK property in different parts of the country. In our FlexiCap, some of you have invested, some of your distributors have invested. 45 lakhs invested, 25,000 rupees per month. It's Nifty 50 has given 1.29 crores with a CAGR of 12.88%. But the current FlexiCap valuation is 1.41 crore with a CAGR of 13.94% if you do a 15 years SIP of rupees 24,000 per month. But the moment you do a 15-year SIP with a 5,000 rupees step up, as I've told, what is the step up means that every year you intend to increase 5,000 rupee in your SIP value. The 25,000 rupees SIP with a 5,000 rupees step up, with step up and without step up, the difference is 1.41 crores goes to 2.73 crores in the same tenor, same period, when other things remaining unchanged. What it means, today, over a period of 25 years, if you continuously increase 5,000 rupee every year in a very planned and sustainable manner, this can yield you the difference amount of money after 25 years. 5,000 rupee per month on an every year basis increase is not difficult based on your pay or your salary hike or a business amount increase, but the consolidated amount that actually you can get after 25 years is quite substantial. Education goal, which is a very important topic for me. When somebody goes down to any of the investor, কেউ যদি কখনো কোনো ইনভেস্টরের কাছে যান, তারা কি করে, তাদের কাছে বলে আমার ছেলে বা মেয়ে পড়তে যাবে, আমার একটা এডুকেশন গোল আছে, আমার 50 লক্ষ টাকা চাই, এবার আমাকে তুমি সেভিং করতে সাহায্য করো, ইউ ট্রাই অ্যান্ড হেল্প মি ইন সেভিং দ্যাট 50 lakh. It's a very common thing that comes up, especially in the, whether it's a T5 city or whether it's a B30 city, whether it's a district or whether anywhere. But at the same time, একজন MFD বললেন 5,000 টাকার SIP করুন, 5,000 টাকার SIP with this kind of parameter will give you 33.84 lakhs. আরেকজন MFD বললেন যার 5,000 টাকা বাজেট আছে মাসে সেভ করার, তাকে যদি আপনি গিয়ে বলেন আপনাকে 7,500 টাকা সেভ করতে হবে, he might do it, might not do it, because the person who will do a 5,000 rupee SIP, 5,000 to 7,500 rupee on an actual term is 2,500 rupee, but on an actual percentage term is almost 50%. Now the question is, শৈবাল মাঝে মাঝেই লেখে ওই আনন্দবাজার পত্রিকাতে আমি পড়ি for the middle class and the marginal investors, and so for a person which is 5,000 to 7,500, it's a 50% rise. It's not very easy for a middle class investor. But now the question is, 7,500 can give another 50 lakhs, but the moment you give him a solution that I will give you a 5,000 rupee SIP and every time 500 rupees step up per year, প্রত্যেক বছর মাইনে যখন বাড়বে, ব্যবসাতে ইনকাম যখন বাড়বে, whatever you do, you increase 500 rupee every year over and above 5,000. What it happens is close to 49 lakhs. He meets his goal. It is all about meeting his goal. It is all about reaching to a particular destination. That's why we tend to do a financial planning. And if we tend to do a financial planning based on that, so this step up creates a very important aspect
that whatever SIP I start with, I need to, every year I need to add on and along with continuity. Continuity, আমি একটা slide দেখাবো. I'm just running through the slides bit. So, SIP stoppages. I think my previous, Shirshendu have spoken about the SIP stoppages in his last slide. It's a very important fact of life, how it determines that, the wealth creation journey, how it breaks the wealth creation journey, how it creates the wealth creation journey. Dilip Da is here, Arun Moida is here, how it creates the wealth creation journey or how it breaks. Between April 21 to March 22, the total SIP registered was 2,66,000. The total SIP stop was 1,11,000. To stop to start ratio was 42%. April 22, March 23, new SIP 2,51,000, which has dropped from 2,66,000 to 2,51,000. Stopped SIP has increased 1,11,000 to 1,43,000. Stop to start ratio is 57%. So the question is, this is the area where you need to play a very important role, my dear MFD friends and distributors. আপনারা যারা এখানে বসে আছেন, while if you want to do a wealth creation journey for your investors on a long term and a sustainable basis across AMC. See, the question is, when I stand up here in this August forum, I should speak on behalf of the industry, not only for UTI. And that's the reason UTI has been known for, right, Pradyuta? For the last 63 years. I should speak on behalf of the industry, not only for UTI, because if the industry benefits, if the industry adds on, all of us will be benefited. So whichever AMC you do, doesn't matter. But the question is, you cannot stop. You have to have the continuity. Market ka mohtaj. It is very important slide. July 22 to June 23. What is this? 8.91, 3.72. Every time the Nifty monthly returns has been positive, the number of SIP have been increasing. Every time the Nifty monthly return has been positive, the number of SIP has been increasing. Every time the Nifty monthly returns have been negative, the number of SIPs have been coming down. Should we behave on a monthly basis? Can we behave on a monthly? Tomalda kothay? Tomalda ke dekhchi na? Can we behave on a monthly basis? Every time the monthly returns have been positive, the market SIP numbers have been increasing. SIP korun, SIP korun. The moment it is negative, this has been the trend except for a couple of months. प्राण जाए SIP ना जाए. Now, 10,000 rupees in UTI FlexiCap fund from April 2017. When the market was at the bottom, between April 2017 to 20, somebody has invested 3,60,000. The valuation was 3,11,000. Minus 9.22% return, likely to redeem. The moment the person waits for 3 years, the investment value grows from 3,60,000 to 7,60,000. Valuation goes up from 3,11,000 to 11,64,000. Return is 30.37%. Which it means time in the market is important than timing in the market. SIP of rupees 10,000 per month in UTI FlexiCap from 2005. November 8, market was at the bottom. The CAGR was minus 14.27. 3,60,000 has given 2,86,000. Likely to redeem. When the market was peak in November 2010,
Investment value was 6 lakh, it has gone up to 10 lakh, the return was 20.59. What does it mean? Reward for patience. Again, the market was bottom in 2020. The return was 9.49. It is likely to redeem. Today, again, this 21 lakh 30,000 rupees investment has gone up to 82 lakhs with a return of 13.72, which is the reward for the patience that somebody has shown. This is a very important slide. Margin of safety. I think 15 years I have worked in banks, 15 years I have worked in AMC. I think this slide is one of the very important slide from the perspective of simple arithmetic. In this slide, just observe two things. दो चीज को देखिए, दुटो जिनिस देखुन. One is the present NAV, which is 251.31, and the average cost 63.34. Two things you see. The average cost is 63.34 rupees, and the present NAV is 251.31. From 1st August 2005, the SIP that is going on, the total amount is 10,000, total month is 2 lakh to 216 months, total investment is 21 lakh, units accumulated is 34,103, average cost is 63.34, present NAV is 251.31, present value 87 lakh. But just come to what is this margin of safety? The margin of safety is the percentage of difference between the average cost and the present NAV. How does it look like? When the SIP has completed 1 year from 2005 to 2006, the margin of safety was 1%. When it's completed 4 years, the margin of safety was 25%. So 8 years, margin of safety was 32%. 13 years, the margin of safety was 64%. Even during COVID, when the market has crashed, market have come down drastically, the margin of safety was 51%, and November 22, for a 15-year SIP, margin of safety was 74%. What does that mean? Number of year of investment which goes up, average cost per unit comes down, margin of safety goes up, NAV has to fall by 74% for this investor to make losses. NAV has to fall by 74% for this investor to make losses. A fall of almost 50,000 points from 66,000 points of Sensex. Longer the time spent, lesser is the volatility. These are the various features that we offer. Any day SIP, like in the industry, Step Up SIP, Pragati SIP, all these things that we offer, most of the distributors and MFD sitting here knows it. To sum up, 2% of the magic will help you to become market proof. Delay may cost a fortune. Margin of safety increases the longer you stay invested. Investor behavior drives investment return. SIP is not a small business for anybody, whether it's a distributor, whether it's a manufacturer or the AMC. And the most important, cartel SIP stoppages. Thank you for giving me time. I think the bell has rung. One thing I maintain is punctuality. I think my bell has not rung. I have completed before the bell rung, right? And thank you so much. And I really enjoyed presenting and, we are part of this. And let me tell you, thank you. And I will tell you one thing. Today, who is the moderator of your zonal heads, panel? And your most respected MFD in the industry, one of the most respected MFD of the industry, Shoibal. I don't know how many people know him from 5 year, 10 year, 15 year.
fortunately or unfortunately for him, fortunately for me, I know him for 33 years, 32 years. And why you know? There's a secret. I know you, both of us started our journey together. Both of us were batchmate in Hong Kong Bank in 1992. Both of us joined in Hong Kong Bank together on the same day. I think Shoibal on 30th and me on 23rd of November in 1992. I was posted in Howrah branch. Shoibal was posted in Bada Bazar branch. That doesn't mean he maintains a good market share with UTI AMC. He might not maintain that, but still he remains to be one of the very closest friend with me. And till the time for the last 33 years, I know his family, I know his struggle more than anybody you know. One of the very respected person to me at a very personal level. Thank you. Shoibal, rank is 12, but I am very disappointed by his rank. I'll tell you why. I know him deep inside. When he was ranked, we have put a WhatsApp that my rank is 15th. I want to see him in top 3. So, to me, he is a topper. He's a performer. Best wishes for Shoibal. Thank you. Thank you, sir. Thank you so much. So, I'd request, as he said, one of the most respected person from our industry, Shoibalda. He is not only an MFD, he is also a writer, regular columnist in different newspaper. Shoibalda, I'd request him, please hand over the trophy and felicitate him today. So it will be an honor for us as well. And both the friend in one same platform today. Thank you so much. Thanks a lot. এই প্রোগ্রামটার যে ফার্স্ট ছিল বন্ধন ব্যাংক, বন্ধন মিউচুয়াল ফান্ড, সেকেন্ড ইউটিআই, যার জন্য এই প্রোগ্রামটা আজকে হচ্ছে, এবং যার জন্য এবং ইউটিআই আমাদের সবসময় সাপোর্ট কিন্তু করে, সবসময়ের জন্য। তো ইউটিআইয়ের জন্য একটা জোরে হাততালি। Thank you so much. So thank you so much. এরপরে ইনফ্যাক্ট অনিন্দ স্যার যে কথাগুলো বললেন, ভেরি ইম্পর্টেন্ট থিং, যেমন ডেটা, টাইমিং অ্যান্ড ডিসিপ্লিন। তো এখন আচ্ছা, বিফোর গোয়িং ফর দ্য নেক্সট প্রেজেন্টেশন, এরপরে একটা প্রেজেন্টেশন আছে, তারপরে আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট প্যানেল ডিসকাশন আছে। সো এরপরে যে আমাদের প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনটা মিস্টার সানি ভবানী, ভাইস প্রেসিডেন্ট জোনাল হেড ফ্রম মতিলাল ওসওয়াল, উনি করবেন। তারপরে আমাদের প্যানেল ডিসকাশন আছে। প্যানেল ডিসকাশনে যারা থাকবেন, মনোজ সিনহা, দিব্যজ্যোতি কর ফ্রম SBIMF, দিব্যজ্যোতি কর ফ্রম LIC মিউচুয়াল ফান্ড, Mr. Gaurang Ganeriwal from ICICI Prudential, AMC, Mr. Gurbir Chopra from Nippon, Mr. Praveen Cheruvelli from Franklin, Mr. Sani from Motilal Oswal. I would request all of you to be here at this room. So, Mr. Sani, now it is your turn. Okay. So, it is your turn now. And I would request all those speakers and delegates be inside the room, please. हाँ लाइटिंग ठीक है, छोड़ यहीं से कर दूंगा। Good afternoon, everyone, and thank you, Gautam Da and Icca, for giving me the opportunity to speak to all of you. So मैं 2 मिनट लूँगा अपने आप को इंट्रोडक्शन देने का। सर प्लीज़ लंच टाइम बाद में कर लीजिएगा सर, प्लीज़ 2 मिनट। ऐसे ही आई हैव
मेरे को गौतम दा ने बोला है कि 10 मिनट ही टाइम है मेरे पास, बिकॉज आई एम नॉट इन द टॉप 2, राइट, इन द पेमेंट टर्म्स. So yeah, so I will take 10 minutes, please. If you can give me your 10 minutes. Excuse me, 1 minute. See, I have a request. Lunch break কিন্তু দেওয়া হয়নি. See, we exactly. Actually, আমরা এখানে শিখতে এসেছি, not for lunch. So আমাদের সবার রিকোয়েস্ট, আইকার যারা ডেলিগেটস আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট, মিউচুয়াল ফান্ড ফ্র্যাটার্নিটির যারা আছেন, প্লিজ প্লিজ একটু ডিসিপ্লিনড হন. আর এত এরকম করা কিছু, লাঞ্চ ইজ নট গোয়িং টু এন্ড. লাঞ্চ আছে, এরপরে অনেক ইম্পর্টেন্ট প্যানেল ডিসকাশন আছে. দেয়ার আর বিউটিফুল মানে ভীষণ ভালো ভালো ডেলিগেটস আছে, ভীষণ নলেজেবল ডেলিগেটসরা আছে যারা প্যানেল ডিসকাশনে থাকবেন. আর আই ডোন্ট নো হোয়াট ইজ আ ফান গোয়িং হিয়ার অ্যান্ড দেয়ার, সমস্ত দিকে দরজা খুলে দিয়ে. আরে ইটস নট এ মুভি থিয়েটার মাই ডিয়ার ফ্রেন্ডস, ইটস নট এ থিয়েটার. আমরা এখানে শিখতে এসেছি. তো এইটুকুনি মানে কার্টেসি যদি আমাদের না থাকে আমাদের প্যানেলিস্টদের প্রতি বা ডেলিগেটসদের প্রতি, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টাইমস ইজ গোয়িং টু কাম ফর অল অফ আস. আমাদের জন্য ভীষণ কঠিন সময় আসতে চলেছে. যতই আইকা চেষ্টা করুক, যতই এএমসি চেষ্টা করুক, ইভেন গড ক্যানট হেল্প আস ইফ উই ডোন্ট হেল্প আস. সরি স্যার. Yeah, sure. Thank you, sir. So, sir, I will not take much of your time. So 10 मिनट है मेरे पास. But today I will speak about the basic. So morning से मैंने बहुत सारा सेशन सुना and they were very inspiring, and we are the part of the industry and our goal is to grow the industry. But like my topic is time for alpha. तो इसका मतलब क्या है कि अल्फा कब आएगा. बट मेरा एक मानना है इक्विटी मार्केट में अल्फा हमेशा आता है. तो इफ यू आर लॉन्ग टर्म इन्वेस्टर, डेफिनेटली देयर विल बी अल्फा. So I will not speak about the short term कि 6 महीना 1 साल में क्या होगा. I will tell you what will happen in 25 years and that will be very simple. तो market is a arithmetic, right? ये numbers है. There will be a short term trigger, yeah, there will be subprime issues, there will be interest rate issues, बहुत कुछ है, पर उन सब से हमारा कुछ आना जाना नहीं है. At the end of the 20 years, 25 years, you will see market is at the next level, what we have seen before also. So I will just say you what is the way forward. So why this India, today India is at 75th to 76th year of independence. So at 100 year, जब 100 साल होगा तो म्यूचुअल फंड इंडस्ट्री कहाँ पे होगा, आप लोग कहाँ पे होंगे. तो दैट इज द मेन thing which I will be presenting in this presentation, and it will be very simple. Please sir, एक बार आप लोग सुनिएगा. So today if you will see the world GDP and the India GDP, India is at 3.2 trillion, right? And world is growing at 5%, but India for next 25 years will grow at 10%. This is because now we are focusing on the manufacturing sector. This all things you know, I will not speak much about those. So today we are at 3.3% of the world GDP. But later on, after 25 years, at the 100 year of India independence, we will be at 10.7% of the GDP, sir. So if we will be at 10.7% of the GDP, so you can think where your business will grow. So your business will be 5 times from these levels. So that is the opportunity which is there in India, which is not there in any other part of the world. Because in every other part of the world, there is a problem. But India today is very well suitable for all the investors to come and invest in India due to our low labor cost, due to our low land bank, right? So that is the opportunity for all of us. This is what India has done in last 25 years. India is at CAGR return of around 12% Nifty. तो अगर 12% से हम grow करेंगे, तो what do you think after 25 years where Nifty will be? कुछ भी बताइए, लिखा हुआ है, पढ़ के ही बताइए. कहाँ पहुंचेगा निफ्टी सर? Loud, I cannot hear you. 2 lakh, 3 lakh. Right, the figure is 3,30,000. So clap for Nifty. So we will be at 3,30,000 crores of Nifty. So देखिए अभी हमको लगता है ये फिगर बहुत ही ज़्यादा है, हम इमेजिन नहीं कर पाते हैं, बट सिर्फ 12% रिटर्न चाहिए मेरे को निफ्टी को 3,30,000 पहुँचाने का. तो 10 साल पहले हम लोग ने बोला था कि आफ्टर 10 years निफ्टी विल बी सेंसेक्स. तो 10 साल पहले निफ्टी का था इंडेक्स वॉज अराउंड 5,000 एंड सेंसेक्स एट दैट पॉइंट ऑफ टाइम वॉज अराउंड 20,000. Today Nifty is at roughly 20,000 and Sensex is at 65,000. So after 10 years Nifty will be Sensex. So this is the opportunity which is there in India. And अगर 15% रिटर्न आ जाता है तो we will be at 6 lakh crores of Nifty. So which is a great number. So just imagine, please ये नंबर मैं आपको इसीलिए बार बार बोल रहा हूँ कि आपका बिजनेस का भी यही ग्रोथ होगा.
तो अगर आप 12% से ग्रो करोगे तो यू आर नॉट डूइंग अ गुड जॉब, यू आर डूइंग अ एवरेज जॉब. सो यू हैव टू ग्रो इन 15%. इफ यू आर ग्रोइंग एट 15% देन यू आर डूइंग अ गुड जॉब. Whatever your SIP book is, 1% का SIP book plus 12% का growth, every 3.5 years your AUM is going to be doubled. अगर 3.5 years में doubled होता है, you are doing a decent job. अगर उससे पहले आप करते हो, you are doing a very good job, sir. So that is what my motive is. Savings, because our business is all about savings, कि कितना savings होगा. तो अगर मैं पास्ट का ही देखता हूँ 97 से लेकर 2021 तक, तो हमारा सेविंग है USD 12 ट्रिलियन. अगर इसी पेस में हम जाएंगे तो नेक्स्ट अप टू 25 years द सेविंग्स विल बी $100 ट्रिलियंस. तो 100 ट्रिलियन मतलब यहाँ से 8x ग्रोथ का आपका सेविंग्स बढ़ेगा. तो इफ अगर 8x ग्रोथ बढ़ेगा तो आपका AUM भी 8x से बढ़ने का चांसेस है इन 25 years. सो दैट इज द ग्रोथ पोटेंशियल ऑफ इंडिया गोइंग फॉरवर्ड. दिस इज द सेविंग पैटर्न. अबव 35,000 अभी सिर्फ 2% आदमी लोग कमाते हैं, but after 25 years it will be 7%. But main thing is that if you will see the mid-level group, 10,000 to 35,000, there will be around 46% of the people. So which is a major jump. 46% of the people will earn around 10,000 to 35,000. And the per capita GDP will reach from 2,300 to 19,300. So per capita income will be from 2,300 to 19,300. So there's a huge potential in the Indian market currently. How it will reach, that is the question. If you will see today डीमैट अकाउंट्स आपका 40 ट्रिलियन था 3 साल पहले, अभी 1.2 ट्रिलियन हो गया है. तो देयर इज अ ह्यूज डीमैट अकाउंट विच इज ओपनिंग. सो मनी पीपल आर कमिंग टू इक्विटी मार्केट थ्रू डीमैट्स, थ्रू म्यूचुअल फंड्स एंड थ्रू अदर इंस्ट्रूमेंट. तो इफ दिस मनी विल कम, डेफिनेटली इट विल इंक्रीज. द थर्ड पॉइंट विच इज फॉर यू ऑल, यू शुड क्लैप फॉर योर सेल्फ. 3 साल पहले SIP बुक था अराउंड 8,600 करोड़ का, आज SIP बुक है 15,000 करोड़ का. सर कॉन्ग्रेचुलेशन टू ऑल ऑफ यू एंड यू हैव डन दिस. सो अगर नेक्स्ट 3-4 साल में आप समझ सकते हो SIP बुक कहाँ जाएगा. सो प्लीज जस्ट इमेजिन द नंबर. यू हैव टू इमेजिन द नंबर वेयर द मार्केट विल बी आफ्टर 3-4 years. This is one of the things, the good quotation. Compounding is the 8th wonder of the world. Albert Einstein. Compounding दुनिया का 8वां अजूबा है. तो अगर कंपाउंडिंग ऐसे चलते जाएगा, इट विल बी गुड फॉर ऑल ऑफ अस. सो द सिंपल थिंग इज दैट मार्केट शुड कंपाउंड. एंड व्हाट आवर रामदेव अग्रवाल से, कंपाउंडिंग इज नॉट इंट्यूशन, लॉन्ग टर्म कंपाउंडिंग नीड इमेजिनेशन. आपकी सोच के ऊपर डिपेंड करता है कि आपका AUM कहाँ जाएगा. इफ यू आर थिंकिंग दैट योर AUM विल बी एट 500 करोड़, डेफिनेटली द डे विल कम व्हेन यू विल बी एट 500 करोड़, बट यू हैव टू थिंक फॉर दैट नंबर. There are 3 things important in the market: vision, courage and patience. पहले आपको विजन चाहिए कि मार्केट यहाँ जाएगा, फिर courage to buy, and the most important point, patience. Please wait for 25 years. Please tell to your clients that you have to invest for next 25 years. Don't say to your clients that we have to invest for a shorter period of time. If you are coming for a equity, tell your clients that it will be for a longer period of time. So this was about the growth which we are thinking that the market will be at. So I will take another 2 minutes to brief. Okay, I will take another 1 minute. So what Motilal is, you all know what Motilal is, but how we are different. We are the high quality, high growth portfolio company. So we only focus on high growth and high quality portfolio. So I will just say you one thing. Whenever you are doing a diversification of your clients, so fund wise diversification मत करिए, AMC wise diversification करिए. So there are 2 type of style. One is value, one is growth. So you know which is value company, you know which is growth company. So give 50% to the growth value company and 50% to the growth company, and growth company में 25% मेरे को दीजिए, sir. Sir, this is the model which we maintain in our for the stock selection, QGLP. इसको मैं ज़्यादा बोलूँगा नहीं because this will take another time. So we see the quality, growth, longevity and price, and then we buy the stocks. So out of 6,000 stocks listed in the market, if we will go through this model, only 300 stocks are there where we can buy our portfolio. This is my focus portfolio. I will not go for 40-50 stocks. My funds are with 25 to 30 stocks. So I am very focused. As I have told you, I am high quality, high growth company. So my portfolio is of 25 to 30 stocks because I am very high conviction. Whatever I am buying, I am high conviction that this stock will perform. So my highest number of stocks are there into my long-term equity, which is 31. And other funds are having like mid-cap fund, flexi-cap, balance advantage. They all are having in the tune of around 25 to 30 stocks. And my overlapping is also lowest in the industry with the other funds. So I will be very different from the market. So that is the main USP of my company.
This is my mid-cap fund. In 2014, it has launched, and at that point of time, if you have invested 10 lakhs crores, so today it is at 65 lakhs crores. So this is all. I don't have much time. Thank you, and I hope that altogether our AUM will be 5 to 6x in next 25 years. Thank you. Thank you. Thank you, Mr. Sunny, and we are extremely sorry because paucity of time, so we have nothing to do. We could not do anything better. So I'd request Urumoida, so felicitate him with the Moment One trophy. And এরপরে আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট প্যানেল ডিসকাশন আছে। সো প্যানেল ডিসকাশন যারা থাকবেন অল জোনাল হেডস, টপিক ইজ সিকিউরিং ইন্ডিয়াস ফাইন্যান্সিয়াল ফিউচার, রোল অফ AMCs vis-a-vis investors and MFDs. So I'd request Mr. Manoj Sinha, SBI Mutual Fund. I request Mr. Dibojyoti Kaur from LIC Mutual Fund. I request Mr. Gaurang Ganariwal, ICICI Prudential Mutual Fund. I request Mr. Gurbir Chopra from Nippon, Mr. Praveen Cheruvelli from Franklin, Mr. Sunny from Motilal Oswal, and this program will moderate our very favorite Shoibalda. So please, I welcome everybody. Please come onto the stage and sit on your place. প্রত্যেক ডিস্ট্রিবিউটার যারা বাইরে আছেন তাদেরকেও রিকোয়েস্ট করব আপনারা ভিতরে চলে আসুন, কারণ এখানে যারা আছেন দে অল আর স্টলওয়ার্ডস অফ দেয়ার রেসপেক্টিভ ফিল্ড। এবং যিনি আজকের এই প্রোগ্রামটা মডারেট করতে চলেছেন শৈবালদা, হি হিমসেলফ ইজ এ ব্র্যান্ড। তুমি বর্তমানে লোককে বলো যে একসঙ্গে এই জোনাল হেডগুলোকে কবে দেখেছে একসঙ্গে, শুধু এক্স্যাক্টলি, মানে দিস ইজ এন অকেশন, এর বাইরে আমরা হয়তো কখনো এদের সকলকে একসাথে পেতামই না। সো যারা বর্ধমানের আছেন প্লিজ ভিতরে আসবেন এবং এটা খুব কনসেন্ট্রেশন করুন এবং ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন প্লিজ। দরজাগুলো বন্ধ করে দেবেন প্লিজ। হ্যালো, প্লিজ দরজাগুলো বন্ধ করে দিন। গুড আফটারনুন এভরিবডি। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, একটা অগাস্ট প্যানেল, এটা সবাই এখানে যারা আছেন তারা প্রত্যেকটা ফান্ড হাউসকে রিপ্রেজেন্ট করেন এবং বড় পজিশনে আছেন। আমি তার মধ্যে আপনাদের রিপ্রেজেন্ট করছি আজকে মডারেটর হিসেবে। আমাদের রিলেশনশিপটা ঠিক হাজব্যান্ড ওয়াইফের মতো। সারা জীবন আমরা এমসির সাথে ঝগড়া করি, ব্রোকারেজ সিটটা যখন পাই তখন ভালো লাগে, আনন্দ হয়। তো সেই সূত্র ধরেই বলছি যে এই রিলেশনশিপটা মধুর, কিন্তু অনেক সময় আমরা নিজেদের রাইটের জন্যে আমরা মারপিট করে থাকি। আমরা চাইব এখানে যত পারি আপনাদের তরফ থেকে প্রশ্ন করব যাতে আমরা এই জিনিসটা কভার করতে পারি, and I will do that. So the objective of this session is to get as much out of the AMCs. They can give us their views, their futuristic approach, how they're going to move. Let's start with Manoj sir. So what's your opinion about the approach that MFD used to take, and how should the AMC, in what way should be the supportive for the MFDs to go for the future, because there are bottlenecks that are there. What's your view on that? Thank you and very good afternoon, and thank you Icca for organizing this event and getting everybody on a common platform. And basically, as the question is about what kind of assistance or what kind of work can be done so that we can grow this business together. So one thing is very clear, that what mutual fund stands for, because in this country traditionally people have been investing their money majorly into physical assets and then bank fixed deposits and all. But then why there was a necessity or why there was a requirement for something like mutual fund was because when the interest rates started coming down and you are not getting sufficient FD rate to compensate for the inflation and for the tax what you have to pay. So there only mutual fund fits in very nicely. And so there are two trends which are very visible. One is money shifting from physical assets to financial assets.
So that is happening in a very, very big way. Second change which is happening is within the financial assets, money moving from something like FD or postal deposits to mutual fund, because you see the rate of growth. The mutual fund growth is almost double of this fixed deposit say postal deposit all put together. So what it indicates is there is a market which is very, very favorable for mutual fund, but how to cater to that? And how exactly we can realize this potential? Because the challenge is mutual fund is something where not lot of explanation is required, because there is no fixed return. So lot of effort has to be done to connect with the customer, explain him, give him the idea and do the hand holding, and then and show him how the wealth can be created over a long period of time. And here only the role of mutual fund distributor is there, and also as a product provider, AMC also have a role in that. Now how it can be captured? One is, of course, we should have a good product which is there, and also the way responsible investing, that is inherent part of it. But when it comes to reaching out to people, creating awareness among people, and today there are a host of media available, either it is print media or through the social media platforms, it can be, we can reach out to many people, and there in fact mutual fund companies, AMC, along with the mutual fund distributors, all of you, as a team, I think we can really do a lot of good work here. How we can reach out to as many people as possible, and how we can influence them to look at this product. And actually it is happening. In fact, one very, very startling number, if you see, mutual fund, we had almost 5 crore plus SIP. Now in the last 7-8 months, last 8 months, we have added 1 crore new customers. So on a base of 5 crore, you added 1 crore new customer in such a short period. So it exactly shows it is happening. But how all of us can make a difference, how we can further accelerate it, and also in a way that will be helpful for us, we can grow our business. Thanks, sir. Innovative thoughts, and I think some of it we know, something we are getting from the visionary statement that Manoj sir has made. Move to Devajyoti once. Yeah, so LIC has been modeled towards distribution setup from the very beginning, even on the insurance platform. How do you attract new talent into this foray? What's your opinion about attracting new talent to this business? Thank you, Shoibalda. First of all, I would like to thank Icca team. I think today history has been created in Bardhaman. So much of people together under one single roof. I think this is the first time. Long back, when people used to talk about India in London, they used to think India is a land of beggars. But now we are making our own aircraft, we are making our own, fighter jet, and we are the first country to reach the south pole of the moon. So this is how India is changing, and the rest of the world is changing their looks towards India. And we, being the biggest financial giant Indian company, we are also changing in the similar lines. And LIC has been seriously working in this foray, where we are trying to, LIC's biggest strength is the agent base. And we are trying to educate their agents and try to bring them to this mutual fund industry, because this is the only avenue where you can get financial independence. So in past we have fought for independence of India. Now every day we are fighting for our financial independence, because everybody has their own dreams, everybody has their own aspirations. So mutual fund is a avenue from where you can achieve that. So LIC is now very, very serious. We are trying to use our agent force, and we are trying to bring them to this mutual fund industry where they can help their investors to achieve their financial goal. Thank you, Shival. Thank you, Devajyoti. I always believed when I started my career, I was a banker. When I left my job and started on my own journey, everybody said, how will you really feel comfortable in doing this journey? I'm not only comfortable, I feel this is one of the august jobs that I'm doing. I'm helping people at the same time. I'm making my career on this. So there is no running away from this job. This is a very prestigious job. I think we should look at it in our own minds. We should feel that we are doing a great job as a job itself. So thank you, Devajyoti. Gaurang, my question to you is that our panel discussion topic is all about financial freedom
etc. How do you think that MFDs can attain this or let their clients move towards financial freedom with the help of the AMCs? या सो आई थिंक कि म्यूचुअल फंड जैसा व्हीकल शायद ही आज के टाइम में बाज़ार में होगा जहाँ पे इतनी फाइनेंशियल फ्रीडम कस्टमर को मिल सकती है कि वाई एग्जैक्टली द कस्टमर वांट्स टू गो टू अ बैंक. तो बैंक को पूरा रिप्लेस कर सकता है आज की डेट में म्यूचुअल फंड. अगर किसी को करंट अकाउंट में पैसे रखने हो तो म्यूचुअल फंड में लिक्विड फंड्स होते हैं, ओवरनाइट फंड्स होते हैं. किसी को अगर सेविंग्स अकाउंट में पैसे रखने हो तो उसकी जगह भी लिक्विड प्लस कैटेगरी होती है. लॉन्ग टर्म इन्वेस्टमेंट्स हैं तो इक्विटी फंड्स आर देयर. अगर लोन चाहिए तो म्यूचुअल फंड के अगेंस्ट लोन भी मिलता है. सो अक्रॉस वट एवर बैंक्स आर टूडे डूइंग, इनफैक्ट एवरीथिंग कैन हैपन म्यूचुअल फंड के प्लेटफॉर्म पे, and that itself can create a lot of financial freedom for the investors. I don't know why, and it's basically on both of us, आपके साथ भी और मैं हमारे साथ भी, कि आज तक सिर्फ 3.5 या 4 करोड़ इन्वेस्टर्स ही म्यूचुअल फंड में आ पाए हैं, जबकि मार्केट काफ़ी बड़ा है. 140 करोड़ की पॉपुलेशन में 3.5-4 करोड़ इज़ नथिंग. उससे ज़्यादा डीमैट अकाउंट्स हैं, उससे ज़्यादा मोबाइल फ़ोन सिम कार्ड्स हैं, उससे ज़्यादा मेडिकल इंश्योरेंस है, एंड उससे ज़्यादा शायद लोग मूवी देखने चले जाते हैं. या मैं अगर बात करूं कि कोई एक ब्लॉकबस्टर मूवी, उससे ज़्यादा लोग 4 करोड़ से ज़्यादा लोग देखने चले जाते हैं. बट म्यूचुअल फंड आज भी काफ़ी कम है. इतना म्यूचुअल फंड सही है करने के बाद भी. बट पीपल हु हैव ऑलरेडी बीन हियर, जो म्यूचुअल फंड को एक्सपीरियंस कर चुके हैं लास्ट 5 साल, 6 साल, 7 साल, 10 साल में, दे अंडरस्टैंड द पावर ऑफ म्यूचुअल फंड. एंड वी आर सीइंग अ ग्रेजुअल शिफ्ट हैपनिंग म्यूचुअल फंड में, जो कि आज 4.5 या 3% लोग हाउस होल्ड सेविंग्स म्यूचुअल फंड या इक्विटीज़ में आती थी, विच हैज़ ग्रेजुअली इंक्रीज टू क्लोज टू 5.5-6% नाउ. एंड धीरे धीरे ये जो शिफ्ट हो रहा है, एंड दैट्स द पावर ऑफ म्यूचुअल फंड दैट पीपल आर कमिंग एंड बाइंग. बट एज एन एसेट क्लास, एज एन एसेट कैटेगरी, इट्स अ वेरी पावरफुल कैटेगरी, जहाँ पे पीपल आर ऑल्सो रियलाइजिंग कि ट्रेडिशनल इन्वेस्टमेंट से म्यूचुअल फंड्स आर मच बेटर, थैंक्स टू अवेयरनेस, थैंक्स टू आर पार्टनर्स हु आर हियर, कि हम जाते हैं एंड म्यूचुअल फंड हम काफ़ी जगह समझा पा रहे हैं एंड लोगों को यहाँ पे लेके आ रहे हैं. So that statements, we should clap for ourselves once, that we are doing a noble job to bring new people in the system and showing them the direction towards financial freedom. Gurpreet sir, my question to you on a different platform is that what do you think about the risk in terms of AMC's risk management, clients' risk management, and MFD's risk management on this platform? Thank you, sir. सबसे पहले अगर हम बात करें रिस्क, सबसे ज़्यादा जो कंसंट्रेशन रिस्क की बात करते हैं हम म्यूचुअल फंड पे, या there are some times which we have gone through when in 2018-19 we have gone through as an industry of credit risk. So इन चीज़ों को अगर हम देखें तो like as a fund house जो हमने 2019 में when we became Nippon and we had the pedigree of an insurance company coming in, सबसे पहले we decided that in other than credit risk funds, our investments will only be restricted to papers which are in AA. And then we also went on, अगर सबसे बड़ी बात जो अगर आप म्यूचुअल फंड्स में देखें, जो जब डिफ़ॉल्ट्स हुए थे 2018 या 19 में, जिसका इम्पैक्ट हम सबको पड़ा, उसका सबसे मूल मंत्र ये है कि जितना भी रिस्क हुआ, जितना भी डिफ़ॉल्ट हुआ, वो उन पेपर्स में हुआ. वंस अपॉन अ टाइम दे वर AAA पेपर, बट जो पेपर्स AA या AA+ पेपर्स थे, जो जिस पे वैल्यूएशन या जिस पे स्टडी म्यूचुअल फंड AMC करता था, उसमें थ्रू द इंडस्ट्री वी हैवंट सीन एनी डिफ़ॉल्ट. सो अगर आज देखें तो all the AMCs now are doing their in-house risk, and that is what the risk mitigation, whether it is the AMC, that is very important. Coming to the part how it can be mitigated at the investor end, for investor, basically the partners which sit here, they have to guide them that you have to be divided like in all asset classes. Sometimes if we see our own portfolios, we are normally top heavy in equity.
क्या, और जब इक्विटी ऊपर जाता है तो हम सब खुश होते हैं, जब इक्विटी नीचे जाता है तो हम कहते हैं अरे ये क्या हो गया, सब दुखी होते हैं. तो वी हैव टू हैव द राइट मिक्स डिपेंडिंग ऑन आवर रिस्क एपेटाइट. हम बोलते हैं कि अरे मैं 5 साल तक अपना पोर्टफोलियो नहीं देखूंगा. हाँ, जरूर नहीं देखते हैं. जब वो ग्रीन होता है जरूर नहीं देखते हैं, बट जिस दिन लाल होता है ना, सबसे पहले टीवी पे खड़े होकर देखते हैं अरे ये स्टॉक कितना नीचे गिर गया, आज रात को एनएवी कितनी नीचे आएगी. एंड हम उसमें गर्व महसूस करते हैं कि अरे मैंने बिल्कुल बोला था ना ये मेरा पोर्टफोलियो 5% गिरेगा, देखा एनएवी 5% गिरी. तो वी हैव टू स्टॉप लुकिंग एट, जितना ट्रांसपेरेंसी है उससे अपने को, जिसको कहते हैं लेजी मनी, जो एक टाइम पे हीरो ने मोटरसाइकिल ने बहुत बढ़िया ऐड बनाया था, फिल इट फॉरगेट इट शट इट. यू हैव टू डिपेंड ऑन द एक्सपर्टाइज ऑफ द फंड मैनेजर and of the risk department of the AMC, that as a investor. Coming to our partners, partners also will have to work on evaluate the fund houses, evaluate the schemes, and see which are the long-term schemes which you have to invest in. The best example which I can give to our friends here, that in 1995 October हमने growth fund करके निकाला था, जो पहले रिलायंस ग्रोथ कहलाता था, आज निपॉन ग्रोथ फंड कहलाता है, विच इज़ एट एन एनएवी करंटली एट अ एनएवी ऑफ 2700 रुपीज़ इन द इंडस्ट्री विद अ CAGR ऑफ ओवर अ 28-year पीरियड 22%. सो यू हैव टू आइडेंटिफाई, आपको आइडेंटिफाई करने हैं कि कौन से स्ट्रॉन्ग हैं. जैसे सनी ने थोड़ी देर पहले बात किया था कि फंड हाउस की फिलॉसफी और फंड हाउस की स्ट्रेंथ पे आपको जाना है और इन्वेस्ट करना है. एंड यू हैव टू डिपेंड, यू हैव टू शो ट्रस्ट. वेरी इंपॉर्टेंट, एज अ पार्टनर यू हैव टू शो ट्रस्ट एंड वी हैव टू शो ट्रस्ट इन यू. अगर हम दोनों में ट्रस्ट रहेगा, वी टूगेदर विल ग्रो, एज सनी वॉज ऑल्सो मैंशनिंग, वी ऑल विल ग्रो टूगेदर. थैंक यू सर. Thank you so much, Gurpreet. So important that we understand risk. So risk are at 3 platforms. On the AMC side, so we must to evaluate the risk that the fund has. We must evaluate the risk that the customer is able to take. Sometimes it's like a child, when a child sits on a bed and it can jump off the bed because it doesn't know what risk is all about. But if you are sitting on a cliff top, if you fall, you will die or break your legs or bones. So risk needs to be assessed all the time to evaluate which funds are correct for the respective customer. So risk is very important. Praveen sir, the question to you is, this is a pointed question. We want to know from you, what should be the strategies that MFDs should utilize going forward to improve their business? Thank you so much, Shaibilda, for that question, and good afternoon, everyone. See, it's not very pointed. I would say mutual fund is the simplest business that we all can do. Mutual fund industry is the most simplest business because, as many people have pointed out, that investing, though it looks very complicated, it is very simple. What you need is only discipline. So if you can control yourself, you can make wonders out of investing. And Mr. Gurbir shared about the growth of one of their funds, and there are many funds in the industry. You can see जितने भी funds ने 15-20 years इसका vintage हुआ है, all funds have delivered significantly phenomenal wealth creation history, and it is very simple. You have to just stay invested. But unfortunately, the most difficult thing is that we are not able to control ourselves, or at least we are not able to control the behavior of our investors. For any of my IMFD partners, if you want to be successful, of course, the growth of our AUM is what we call as success, right? जब AUM grow होता है, हमारे incomes grow होते हैं. So ultimately, we need to grow. So 2 ways you can grow. One is that you keep hunting for new clients. The previous presentation, I saw that one strategy is to go and meet new clients and add as many number of new clients as possible. The second is that you deepen your existing clients. These are 2 different strategies. If you have the ability to keep adding more investors, of course, I know that a lot of people here must be doing a lot of investor awareness programs in association with AMCs, a lot of new client acquisition programs. Client acquisition is definitely a good tool, but more than that, what I feel is that getting more from our existing investors is a much more powerful tool, because the existing investors have already experienced your
your help. They already see that how can you add value to them. So the easy thing, mostly what we sometimes forget is that we don't try to deepen our relationship with our investors. Either we are little bit shy in terms of asking more and more investments from them. अभी भी जो बहुत सारे presentations में दिखाया, there are a lot of money still lying in bank deposits, and lot of the investors who are investing in mutual fund today still have a significantly large amount of investing happening outside of the mutual fund fold. If we can deepen that, that is more important. And one point that I will always like to say is that we need to make our investors wealthy. How do you make them wealthy? Funds are creating enormous wealth. Any fund which has completed 15 years or 20 years of history, you look at the amount of wealth that they have created enormous wealth. Again, in Sunny's presentation, he said the next 25 years is going to be extremely bright for Indian stock markets, and mutual fund which is going to be there for the next 15, 20, 25 years is going to create enormous wealth. But the investor is not going to stay. Who is going to benefit? We have two of our funds which is completing 30 years of its existence, Franklin, Blue Chip and Prima. They have created more than 150 times wealth in the last 30 years. But who got it? Did any investor get it? Nobody got it. So if you are going to create products which is going to create phenomenal wealth, but the investors are not going to get it, then what are we doing? So for us, for IMFDs, for everyone in this industry, the AMCs, collectively what we have to do is, how do we ensure that our investors become wealthy? If the investors become wealthy, automatically you will also grow. So either you can keep going and finding new clients, or you can make your existing clients more and more wealthy. So I would say the growth is going to come mostly from our existing clients. If we can make them stay invested for a long period of time, I think we all will collectively grow much better. Valuable words. I think deepening is so important, and broadening is also important, but sometimes we broaden before deepening. So we actually don't capitalize on the growth of the existing customers that we hold in itself. So they can give me actually a compounding effect. I think Praveen sir has hit the nail on the head, saying that we should do the right things again and again, and that's a repetitive process. There's no rocket science in this. I don't think we have to innovate too much on this. We should do the right things again and again. Sunny, my question to you, that there are so many people who are now doing goal-based investment. So do you think that there should be products, more concentrated products to match that goal-based investment, or structurally diversified funds are good enough? Right. So thank you, Saibalda. The thing is that I want to start with a story. So I have joined this industry 16 years before. So जब मैं join कर रहा था, तो my father said, what you are going to do? So I said him that I am going to join this industry और ऐसा ऐसा काम है. बोला मत करो, ये कोई मतलब नहीं है. So I said no, I have to go and I have to join this industry. And after 10 years he was asking me कि SIP कैसे करना है, right? So I said him कि before 10 years he was saying me don't join this industry, now you want to do the SIP. So इतना बड़ा चीज़ हमने जो change किया है इस industry में, whether it's a equity fund, debt fund or multiple funds, but now every investor is talking about a fund, whether it's equity, debt, or whether it's a gold, or whether it's a real estate fund through mutual funds. So this is a change which I can see in the mutual fund industry in my last 16 years. And the next चीज़ जो मेरे को दिखता है कि in this industry there is a huge opportunity. क्योंकि मेरे को दिखता है अभी आप इस रूम में जितने जैन हो, आप लोग सब भी एक दूसरे को कुछ ना कुछ बेच सकते हो. तो जब भी मैं कोई पार्टी में भी जाता हूँ, देयर इज अ अपॉर्चुनिटी फॉर मी टू टॉक एंड टू सेल म्यूचुअल फंड. ऐसा कोई भी इंडस्ट्री में नहीं होता है सर. सो पीपल आई एम मीटिंग एंड आई एम गेटिंग मनी. सो नेटवर्किंग इज़ वेरी इंपॉर्टेंट इन दिस इंडस्ट्री. अब सर ने जैसे बोला कि डाइवर्सिफिकेशन इज इंपॉर्टेंट और कंसंट्रेटेड पोर्टफोलियो इज इंपॉर्टेंट. आई थिंक सो, डिपेंडिंग अपॉन द क्लाइंट गोल एंड डिपेंडिंग अपॉन द क्लाइंट ऑब्जेक्टिव, दैट इज द आंसर. बट while saying it, concentrated portfolio, if you are having an allocation of 0.5, 0.7, 0.6%, तो उसमें अगर portfolio का return वो stock 10% बढ़ भी जाता है, it will not matter to the portfolio. If your holding is substantial, 3%, 4%, then only if the stock will go up, then your portfolio will give a good return. On the vice versa side, it will also happen, but depending upon the conviction of the fund manager, how he is managing. The second thing I want to say you, like today, what I can see why this industry can grow, because I was just going through one article
there are around 25 lakhs insurance agent in the industry, and in mutual fund industry there are around 1.2 to 1.3 ARN holders. So आप सोचो 25 lakhs and 1.2 to 1.3 lakhs. That is why our penetration is only 4.5 to 5% in mutual funds. तो अगर ये penetration अगर 1% भी change होता है तो आपका इंडस्ट्री में 8 लाख करोड़ पे आता है in equity market or debt market. 8 lakh crore is a big amount of money, whether it will go to any fund house, whether it will go to anybody, but at least it will come to the industry. If it will come to the industry, definitely the industry is going to grow. So this type of opportunity I can see in the industry. Like Gaurang was also mentioning that there should be a different type of products. Yeah, there will be a different type of products. Today I was also going through one data. Like internet users are around 75 crores. 75 crores internet user हैं. तो आप अगर अपना टेक्नोलॉजी यूज़ करोगे उनको हम म्यूचुअल फंड में ला सकते हैं. आज के डेट में म्यूचुअल फंड में देर आर अराउंड 3.5 to 4 lakhs folios which are unique folios, which is very less. So 75 crores people are there into the internet area, and this will go up to 90 to 100 lakh crores in couple of years. So there's a huge opportunity. If we can use the internet technology, then definitely it is going to be big. It will be big for all of us, for the industry. So according to me, diversification is important, concentrated portfolio is important, depending upon the client goal and objective, and depending upon the skill set of the fund manager. You first you have to see who is managing the fund and what is his objective and what is his vision is. So to know your fund manager is also very important, whether you are investing in any of the mutual funds. So this is what I think, sir. Yeah, that's how it should be. So even if you're doing a goal planning, you can use your intellect to choose the right kind of funds, or you can use any structured product to fit your bill. I'll open the floor. I'll put in a few statements, and anybody, one of you can respond on that. How far is technology and innovation going to take this industry forward? Anybody can take that question. No, of course, on the technology front, it is very, very essential, and I think it's going forward. This is going to be the lifeline. क्योंकि thing is कि जो business margin है हमारा, वो तो it is going to be under more pressure going forward. जैसे जैसे ये business grow हो रहा है, आपको पता है वो SEBI regulation, expense ratio changes. So that is the trend. Going forward, maybe expense ratio और भी कम हो. और ऐसे हालत में we have to reach out to more and more customers. So the only way of doing this business and expanding is to use technology. And today, all that resources are available. We have multiple options available, starting from what is being offered by BSC, NSC as a platform. There are many other common, like MF Utility, which is one common platform for all mutual fund, or there is MF Central. And apart from that, each AMC also is having their own. For example, in SBI Mutual Fund, we have a portal which provides end-to-end solution to all your customers. This is like including the KYC one can do. So today you can service any of your clients which is outstation without even meeting him physically. और वो आप इन्वेस्टमेंट करा सकते हैं, वो एग्जीक्यूट हो जाएगा, आप उनको हर तरह की सर्विस दे सकते हैं. In fact, today your dependence on your relationship manager is going to be very, very less, because all that service you can actually access through using that portal. So digital is going to be very, very essential, and I'm sure आप लोगों में से कई लोग already digital पे ऊपर काम कर रहे हैं. You have adopted it to some extent, but going forward I think even more adoption is required. और उसको we can leverage it for marketing, we can leverage for getting new customer, we can leverage it for getting better service for our customer, and end-to-end solution for them. So this is how we look at it. So important that we adapt to technology and take innovation in our own stride, because we'll be outdated if we don't do that. Yeah. So my next question comes out from there. We've been discussing so much about funds, MFDs, so many people active in MFD circles, etc. Where is the penetration? Where are we lacking in terms of penetration, where Gaurang said that demat accounts are getting more open and we are not being able to penetrate the manner that we should be doing? Is there any lacuna in the system where we are not being able to penetrate as much as others are doing? I think just I'll take up that question, and I think penetration, yes, there is a challenge in penetration. आज की डेट में दो काम होते हैं एज एन MFD. एक होता है हंटिंग, एक होता है फार्मिंग. फार्मिंग हम करते हैं एग्जिस्टिंग बेस पे, हंटिंग हम करते हैं नए कस्टमर्स के. बट समहाउ
हमारी जो कैपेसिटी है, बिकॉज मोस्ट ऑफ अस आर मेजरली ऑन एन इंडिविजुअल रोल, तो हमारी कैपेसिटी कहीं ना कहीं जाके ख़त्म हो जाती है, इन द सेंस कि मैं आज अकेला अगर MFD हूँ इन अ पर्टिकुलर एरिया, हाउ मेनी कस्टमर्स कैन आई हैंडल? आई कैन हैंडल मे बी 150, 200, 300, 400 कस्टमर्स, नॉट बियॉन्ड दैट. तो उसकी वजह से आई कांट हैव अ लार्जर पेनिट्रेशन कि आई कैन गो टू लॉट ऑफ मासेस, where you'll see lot of these digi apps, lot of these apps which are available in the market like Paytm, like Grow, like all these people, they are penetrating because of technological ease. As Manoj was saying, technological ease इतना ज़्यादा है आज की डेट में इंडस्ट्री में, सबसे ज़्यादा KYCs ये apps ही लेके आ रहे हैं, सबसे ज़्यादा न्यू कस्टमर्स ये apps ही लेके आ रहे हैं. बट somehow अगर हमको penetrate करना है, somehow we need to think how to build our team, how to onboard new people in our team, how to expand the market. आज अकेले में, believe me, आप खुद देखते होंगे 200-300 फैमिलीज से ज़्यादा we can't reach as an individual. That is humanly impossible. उसके लिए ज़रूरी है, like for example, Saibalda is a classic example. He himself has created a team, and that is what is seeing that his AUM is growing. He is getting new customers every day in, day out. And that is what we also need to think about it, कि मैं आज अकेले काम कर रहा हूँ, but क्या मैं 10 लोगों के साथ काम कर सकता हूँ, 10 लोगों को एम्प्लॉयमेंट जनरेट कर सकता हूँ, एंड वो 10 लोग मेरे को और 300-300 कस्टमर लेके आएंगे, एंड दैट इज हाउ आई कैन ग्रो, आई कैन पेनिट्रेट. सो दैट इज व्हाट माय थॉट इज. So if I can add one more point to what Gaurang was saying, penetration comes from visibility. Okay, why is that fintechs are bringing more clients today? Is because there are a lot of people who want to invest into mutual fund. They don't know whom to approach for assistance. It is easy for them to download an app and then start investing in mutual fund. So if you want somebody to come to you for the same service, you should make yourself visible to them that you are into this business. आपका घर के सामने आप जाके देखिए कितने लोगों को पता होगा कि आप म्यूचुअल फंड बेचने वाले हैं. शायद बहुत सारे लोगों को ये भी पता नहीं होगा कि what is that you are doing. We have done this in the same exercise in our own building wherever our office is present. Half of the officers within the same building where our office has been working for last 20 years doesn't know that Franklin Templeton is a mutual fund company and they sell mutual funds. So many times we assume that everybody who is around us know what we are doing, but many times they may not know. If आप क्या कर रहे हैं, एटलीस्ट आप सोशल मीडिया यूज़ करते हैं, व्हाट्सएप यूज़ करते हैं, बहुत कुछ चीज़ें हैं. इफ़ यू कैन be more visible to people around you that you are into this business and you can help them create wealth, hopefully they will come to you. So your penetration can increase when you can increase your visibility, and Shaibalda is a classic example for that. He is extremely visible across multiple media, and that definitely is helping him in terms of presenting himself as a person who can help you create wealth. So I think that's what I only one sentence. आजकल अगर कई जगह पे बात करो ना, सर म्यूचुअल फंड, वो कहते नहीं मैं म्यूचुअल फंड में नहीं लगाता, सिप में लगाता हूँ. सो दैट इज व्हाट that we need to take it to the next level, that SIP now has to go on to the mutual fund schemes. So I think all of us are, I think, emphasizing on that the penetration has to increase. Yeah, Sabda, I want to add. Yeah, please. So just like sir said, so मेरे को एक बात बोलना था आपको, प्लीज़. आई वॉज गोइंग अनदर डेटा, तो वहाँ पे दिखा रहा था 10,300 ही IIP हुआ है लास्ट ईयर, इन्वेस्टर एजुकेशन प्रोग्राम. सो प्लीज़ टेल टू AMC एंड डू द एजुकेशन प्रोग्राम. हमने लास्ट ईयर वी हैव ओनली कवर्ड 7 lakh कस्टमर्स, सो विच इज़ नथिंग, राइट. इंडिया इज़ अ ह्यूज पॉपुलेशन कंट्री, सो प्लीज़ कम टू AMCs एंड डू द IIP. एंड और एक चीज़ है, मैंने भी बहुत IIP किया है बहुत सारे डिस्ट्रीब्यूटर्स के साथ, बट दे ओनली कम विद द एग्जिस्टिंग क्लाइंट्स. Don't come with the existing clients, come with the new clients. So automatically you will be also catering around 50 to 60 clients in one go. So that is one message, that how we can go with the increase in penetration. Fantastic inputs. We shy away from telling customers what we do. We shy away from not projecting ourselves as heroes. When that guy's money will become a crore, we are the people behind that to make that a crore. We should be proud of that and not shy away from that. So that's an important point that comes out from this discussion. My next point is that many people in this industry as MFDs think that what is the knowledge input that should have to really equip them in facing clients? Is there a certain education program? Is there certain training classes which needs to be done? Because many of us come from a background without getting completely trained and
doing this business? Anything that your inputs on this are? So may I take that question? So there is no doubt that mutual fund or investing is a knowledge-based industry. There is no doubt about it. If somebody has to come to you for an advice, he or she should feel that you have a better knowledge than him in this subject, right? Why will you go to a doctor? Because you feel that I have some illness, there is a doctor who knows better about it, and that is why you go to a doctor and you are willing to pay a fees and then consult, right? If any investor has to come to you for an advice in investing, he or she should know that you possess a better knowledge about investing. So there is no doubt that you need to possess a better knowledge about what you are doing, what is the job that you are into, and how can you help investors achieve their goals. But beyond that, what I believe is that the success in investing is more related to behavior. I again come back to the same point which I told earlier, that ultimately it is how good are you in terms of your discipline, how good are you in terms of managing your emotions, how good are you to control your greed and fear. I think that is what will bring success. So end of the day, you can have enough and more knowledge, you can go and study so much about markets, equity markets, derivatives, you can invest enough of your time onto that, but ultimately the success of an investor comes from how good he is in terms of managing his behavior. Whether he is able to navigate the ups and downs of the market, whether he is able to take the right decisions of investing or staying invested or continuous investing despite the market ups and downs, that is what will create his success. So end of the day, I believe that of course you need to possess a higher, better knowledge, but to my understanding, it is more of a soft skill, that how you are able to control your investors' behavior, कि जब वो market एकदम गिरता है तो दौड़ के आ जाता है कि मुझे आज एक्सिट करना है, मुझे आज रिडीम करना है. आप कैसे उसको समझाते हैं कि नहीं अभी रिडीम करने का टाइम नहीं है, आप होल्ड करिए, बाकी मैं जब आपको रिडीम करना है मैं बोलूँगा. आपको वो इन्वेस्टर का जो डिसीजन आप कंट्रोल कर पाता है, that will ensure that you are successful, and that is how you can be successful in terms of your job. Of course you need to possess knowledge. There is enough and more that you can read. मार्केट का क्या व्यू है, मार्केट का आउटलुक क्या है, ये सब चीज़ जानना ज़रूरत है. बट एंड ऑफ द डे, इफ़ यू आर very highly proficient in terms of each and every nitty-gritty of the market, you yourself will get confused because of the market movements. End of the day, what I believe is that if you are able to control the behavior of the investor, that is a soft side of your skill set. ऐसा नहीं है कि ये आप बहुत जगह जाके पढ़ के आ सकते हैं. It is basically how you control yourself, how you manage yourself, and how you manage your client is what is very important. So there is enough and more learning tools. With of course every AMC will have some learning tools which can help you understand how to control investor behavior. Behavioral finance के ऊपर बहुत सारे training modules है, ये सब आप देख सकते हैं. My personal belief is that we all have to invest quite a bit of time in terms of understanding how to manage investor behavior. So that is my take on this. Thank you so much. So important points. Relationship management skills are very, very important apart from the knowledge that you input. Can we have a closing line from each of us, starting from Sunny and moving? Another 2 minutes. Only one line. Okay, one line. I am sure that we all will grow together. And next time when we will come here, please, I want to see that everybody should be having a double AUM. So this is one thing which I want to tell to everyone. Thank you. See, recently I read one book by Nick Murray. I'll just briefly tell you what is the point here for the distribution fraternity. That he basically wrote about this US mutual fund industry and all, how it grew. So between 1980 and 1990, ये दो के बीच में their GDP has doubled, but in the same time the equity market index has become 3 times, and in that 10 years mutual fund industry has become 10 times. Now what is the takeaway from a distribution point of view? He analyzed which kind of distributors were able to get maximum benefit of this growth of mutual fund industry. So they identify few points which were very, very pertinent. One is the distributor who concentrated or focused on asset allocation, because normal customers are basically a extrapolator.
suppose last 1 year में यदि small cap fund has given a return of 30%, they will assume that it is going to give 30% for next 2 years, 3 years, 5 years. And if the bond funds have given return of 6%, they extrapolate that it is going to be like this. But it's not that. It's the asset allocation which is very, very important. And that's the message for all of us, that in our business, asset allocation is the key to success, and that can actually give us a lot of, it will help us in our growth in a big way. So that's one message for all of us. Thank you. I believe asset allocation is the main, but what is the future of the debt fund? Today, debt fund is very difficult to compete with the bank FD after the abolition of the capital gain tax. I am not asking the comparison of the senior citizen scheme of 8.2% where only 30 lakhs is the cap. But if you consider even non-senior citizen also can invest 8.05% in RBI floating rate bond, and some of the bank they are paying 8.5, also 8.75. In that scenario, what is your views about the debt fund in future? I agree that in case of cumulative deposit, those are taxpayer, they are getting less return due to TDS. But in case of growth scheme, no question of return is definitely will increase compared to the bank deposit because no TDS. But today, as far as it's a constituency return and everything, that MC is very difficult to compete the bank deposit. What is your view? Okay, sure. So good question, because his question is because the debt funds current returns are lesser than even the bank deposit rate in many cases. But see, as we all know, that debt fund returns depends on two things. One is what is the coupon which we are getting from the investment in the papers, and second thing comes from the mark to market, which is the movement of interest rate in the economy. Now, last 2-3 years, we saw that interest rates across were going up across the world, and in India also it was moving up. But this is not always the case. It's a cyclical. So over next 2-3 years, we may see our rates coming down, may not be immediately, but over a period of time. So that gives a good mark-to-market gains for the debt funds. And why we are talking about asset allocation? Because see, equity is a volatile, while in the long term, equity will always give the highest return. But it's not only about only one point, it's about the journey of investment. And many of our investors, they want a journey which is more stable. They don't like so much of volatility. So that is why we talk about this, and it is always seen over past so many years that a good asset allocation always deliver better result for the investor by taking comparatively a lesser risk. Gaurang, just one line for each of us. One line would be 1% of your AUM should be your SIP AUM. वो आप करेंगे तो 5 साल में AUM double हो जाएगा. I am here. If you want to understand, we can do it over the lunch. Just to take forward what Gaurang said, what my mission is that can we get the idea of Har Ghar SIP? Can we get every household to have at least one SIP running? Every household that you know can have at least one SIP running. And my favorite topic is, please don't do any SIP without step up. Please don't do any SIP without step up, because if you are not giving a step up on an SIP, we are not doing any justice to the investor. Because बार बार हम इन्वेस्टर के पास जाएंगे नहीं कि SIP करने के लिए, जितना आप मेहनत कर रहे हो SIP करने के लिए, उसमें आप एक स्टेप अप डालेंगे तो इन्वेस्टर के लिए भी भलाई होगा, आपका ओवरऑल ग्रोथ के लिए भी भलाई होगा. So हर घर SIP and do SIPs with step up are my mantra for your growth. Yeah, thank you, sir. For me, one line is mutual fund is touching the life of every Indian. And the classic example of that is a few days back we have seen the Honorable Prime Minister of India talking about the growth of mutual fund AUM in India. So that is how important mutual fund has become for young Indians to achieve their goals. And that is all from my side. And once we prepare for the next meeting, we have a very important video of 2 minutes. Request you to play that once Gurbir sir is over. Thank you, Devu. Sir,
आज 3% ऑफ इंडियन पॉपुलेशन म्यूचुअल फंड में इन्वेस्ट करता है। अपना मकसद ये होना चाहिए कि 2030 तक 15% ऑफ द इंडियन पॉपुलेशन इन्वेस्ट करेगा, तो वी विल बी एबल टू टेक आर AUM ऑल्सो टू न्यू हाइज। ऑल द बेस्ट टू ऑल ऑफ अस। थैंक यू। Thank you so much, everybody. Big applause for the August crowd and August request you members to on the please board. play the video. पिंकी की डिग्री कॉलेज की पढ़ाई के लिए, दादी माँ की दवाई के लिए, अपने जीनियस भाई के लैपटॉप के लिए, अपने होने वाले बच्चे के सुनहरे कल के लिए, कल अपने खुद के रेस्टोरेंट के लिए और परसों अपने रिटायरमेंट के लिए, अपनी खुद की पहली पहली कार के लिए। बिटिया के शादी में कोई कमी ना रहे, बस उसी के इंतजाम के लिए। जिंदगी की हर छोटी बड़ी जरूरत के लिए आप जो सपने सजाते हैं, हर तिल ही सही मगर रोज बचाते हैं, बस उसी उम्मीद को तो हम सहारा लगाते हैं। करने वाले आप ही हैं, हम तो बस हाथ बटाते हैं। कैसे? SIP यानी सिस्टमैटिक इन्वेस्टमेंट प्लान। सिस्टमैटिक तो आप पहले से ही है, बूंद बूंद ही सही पर नियम से बचाते हैं। देर सवेर ही सही अपने हर सपने को मंजिल तक पहुंचाते हैं। बस इन्हीं बूंद बूंद रूपी सेविंग्स को गुल्लक में इकट्ठा करें और हर महीने म्यूचुअल फंड की SIP में डालें। SIP आपकी सेविंग्स को आपकी खातिर काम पर लगाएगी, आपके हर सपने को और भी जल्दी मंजिल की ओर बढ़ाएगी, क्योंकि हमने आप ही से तो सीखा है बूंद बूंद से सागर बनाना। आज ही अपनी पहली SIP की शुरुआत करें। अधिक जानकारी के लिए अपने वित्तीय सलाहकार से परामर्श करें। LIC म्यूचुअल फंड द्वारा निवेशक शिक्षा की एक पहल। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिम के अधीन हैं। योजना से संबंधित सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। So much everyone. হ্যালো, হ্যাঁ, আমাদের একটা ফার্স্ট ঘোষণা হচ্ছে যে এই ডিগনিটির মানুষগুলোকে আমরা একসাথে পাবো না, একটা ফ্রেমে আমরা আবদ্ধ করে রাখবো সবার সাথে। সেই জন্য এইখানটা 10 মিনিট লাগবে হার্ডলি, সব মিলিয়ে আমরা গ্রুপ ফটো নেবো। সেই গ্রুপ ফটোটা আমরা বিজনেস স্ট্যান্ডার্ডে নেক্সট 7 দিনের মধ্যে বেরোবে। এটা কি আপনারা চান কি চান না? যদি বলেন তাহলে করবো, নাহলে করবো না। আপনাদের কাছে কলটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা এই ডিগনিটিসকে নিয়ে একসঙ্গে সবাই মিলে ফটো তোলা। সবাই ফটো তুলতে চান তা চলুন, আমরা বাইরে, এটা এখানে হবে না, চলুন কাইন্ডলি। হ্যাঁ, তারপরেই তো লাঞ্চ, এরপরেই লাঞ্চ, এখন এরপরেই লাঞ্চ। হ্যাঁ হ্যাঁ, এরপরেই লাঞ্চ। লাঞ্চ হাফ ঘন্টা হবে। হ্যালো, হাফ অ্যান আওয়ার লাঞ্চ সেশন, আপনারা লাঞ্চ করে আবার ব্যাক করবেন।
হ্যালো হ্যালো হ্যালো, কারো যদি খাবার বাকি থাকে কাইন্ডলি নেক্সট 10 মিনিটসের মধ্যে কমপ্লিট করুন, আমাদের প্রোগ্রাম কিন্তু চালু করতে হবে।
Just 5 minutes we have start the post-lunch program. Please. Amitabo. যারা বাইরে আছেন কাইন্ডলি ঢুকে পড়ুন, আমাদের প্রোগ্রাম কিন্তু এক্ষুনি শুরু করবো, এক্ষুনি। অমিতাভ শিগগির চলে এসো। हाँ, बात कर लीजिए। हाँ हाँ, ভিডিও কিছু থাকলে চালিয়ে দাও না। আচ্ছা, ও ভিডিও একটা দেখানোর কথা ছিল আমাদের। অমিতাভ কোথায় গেল? पिंकी की डिग्री कॉलेज की पढ़ाई के लिए। दादी माँ की दवाई के लिए। अपने जीनियस भाई के लैपटॉप के लिए। अपने होने वाले बच्चे के सुनहरे कल के लिए। कल अपने खुद के रेस्टोरेंट के लिए और परसों अपने रिटायरमेंट के लिए। अपने खुद की पहली कार के लिए। बिटिया के शादी में कोई कमी ना रहे, बस उसी के इंतजाम के लिए। जिंदगी की हर छोटी बड़ी जरूरत के लिए आप जो सपने सजाते हैं, हर तिल ही सही मगर रोज बचाते हैं, बस उसी उम्मीद को तो हम सहारा लगाते हैं। करने वाले आप ही हैं, हम तो बस हाथ बटाते हैं। कैसे? SIP यानी सिस्टमैटिक इन्वेस्टमेंट प्लान। सिस्टमैटिक तो आप पहले से ही है, बूंद बूंद ही सही पर नियम से बचाते हैं। देर सवेर ही सही अपने हर सपने को मंजिल तक पहुंचाते हैं। बस इन्हीं बूंद बूंद रूपी सेविंग्स को गुल्लक में इकट्ठा करें और हर महीने म्यूचुअल फंड की SIP में डालें। SIP आपकी सेविंग्स को आपकी खातिर काम पर लगाएगी, आपके हर सपने को और भी जल्दी मंजिल की ओर बढ़ाएगी, क्योंकि हमने आप ही से तो सीखा है बूंद बूंद से सागर बनाना। आज ही अपनी पहली SIP की शुरुआत करें। अधिक जानकारी के लिए अपने वित्तीय सलाहकार से परामर्श करें। LIC म्यूचुअल फंड द्वारा निवेशक शिक्षा की एक पहल। একটু জোরে সবাই মিলে একসাথে হাত তুলে বলুন, তাহলে বুঝতে পারবো উই অল আর হিয়ার। গুড আফটারনুন এভরিওয়ান। দ্যাট সাউন্ডস বেটার। এখনো যারা লাঞ্চ করছেন বা যাদের লাঞ্চ হয়ে গেছে কিন্তু বাইরে আছেন, আই রিকোয়েস্ট দেম টু কাম ইনসাইড প্লিজ, কারণ এখনো কিছু ইন্টারেস্টিং সেশন আমাদের বাকি আছে। ঠিক আছে, সো বিফোর মুভিং টু দ্য নেক্সট সেশন আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার দীপক জৈন। সো প্লিজ দীপক স্যারের জন্য একটু জোরে হাততালি দেওয়া যাক, একটু হাততালি দেবেন। অ্যাকচুয়ালি মিস্টার দীপক জৈন হু ইজ এ ডাইরেক্টর অফ AFM। আপনারা হয়তো AFM সম্বন্ধে জানেন। সরি, দীপক স্যারের ইন্ট্রোডাকশনটা আমরা পুরোপুরি দিতে পারলাম না, কারণ স্বাগত স্যার ইজ দেয়ার। সো নাও through virtual Chief Business Officer of Nippon Life Asset Management, Mr. Shaugato Chatterjee is online. So he is going to give us his meaningful views and the way ahead for the mutual fund industry. So আমি রিকোয়েস্ট করব সবাইকে কাইন্ডলি দরজাগুলো একটু বন্ধ করে দিন প্লিজ, প্লিজ। Mr. Shaugato Chatterjee is online. He is taking out his time from his busy schedule. So please close all the doors. So let us welcome Mr. Shaugato Chatterjee. He is with us today virtually from Bombay, I guess.
So he's a Chief Business Officer, Nippon Life Asset Management. So I'd request Mr. Saugato Chatterjee, Saugato sir, to continue. Thank you, sir. বসুন, আমি আমি চিনতে পেরেছি, আমার অসুবিধা হয়নি কিন্তু কিন্তু বসুন, কারণ সামনে বসুন। আমি পেছনে ছিলেন, আমি বলছিলাম যে সামনে আসা কথা। হ্যাঁ, চলতে হবে। Yes, sir. Yes, sir. ঠিক আছে, কে বুঝতে পারছি। to remember $2,000 ছিল 3 বছর আগে, এটা এখন $2,500 to $2,600 হয়ে গেছে। So 35% growth has happened. This growth will be almost equal to 90 to 100% in the next 5 years. We should be ready to capture that growth because of the hard work which we need to do. I'll come to that later on. The number 3 point. This is another very important thing. In today's context, the number of households or the percentage of households to Indian economy who are having income in the range of 5 lakhs to 25 lakhs or 25 lakhs to 50 lakhs is currently almost 58% of the Indian population.
58% of the Indian population is in this household income bracket of 5 lakhs to 50 lakhs. Now, the projection shows in the next 5 years, this particular band will change from 58 to 60% to 74%. A jump of 15% when you multiply it with the population of India, which is about 150 crores, is roughly 25 crore new households will come into this bracket of 5 lakhs to 50 lakhs. We have to be ready to go and get these investors into mutual funds. Can you imagine what is the size of the quantum of the AUM which can happen because of this 10 or 12% shift in the household income band, which is going to happen because if economy grows, if per capita grow, savings will grow, and household income will also will move in that direction. This is the third point. Within this point, it is very important to note that the Indian population between 20 to 30 age band, we are expecting new population of 15 crore new people who will come in the earning band in the next 5 years. 15 crore people will come in the earning band in the next 5 years who are in the age band of who will be in the age of band of 20 to 30 years. So the youth is going to come and drive the per capita growth, the household income, and of course the growth of the mutual fund industry and the number of investors who will come into our industry. This is the third point. Fourth point. All of us know that the number of PAN card issuers or issued in the industry today or in India today is close to 30 crores. Out of that, the income tax department has declared 2 weeks back that this year or the year gone by, 7.5 crore of these PAN card holders have filed returns. Today, the mutual fund industry, after so much of hard work, we have got only 4 crore unique customers. 8 crore, close to 8 crore PAN card, or tax pays, and a 4 crore mutual fund customer base, which means we already have currently, without the new population coming in, 100% ability to grow our investor base. So that is the size and scale of the opportunity which we are already sitting in. The last fifth point is all of us should remember, and this is a very, very important data. When I had done this presentation in Calcutta 2 years back, or maybe 3 years back, the deposit base of banking industry was 150 lakh crore. This deposit base has now grown to 180 lakh crore. So 20% jump has already happened in the deposit base of the banking industry. Can you imagine if 30 lakh crore incremental new money has come into the industry, how much more can happen in the next 5 years? It is anybody's guess. You can always extrapolate, but savings will never go down in India. Hence, our efforts to get that savings to mutual fund has to be of the highest order. Now, let me go to the next part is, what are those 5 things which MFDs have to do in conjunction with the manufacturers like us to grow this business and ensure that this population or this entire potential population starts coming into the mutual fund industry under your ARN code. First thing, acquire new investors. This is the first mantra. I think this mantra I have been communicating, shouting for the last 5 years. I'll continue to say the same thing. Acquiring new investors. Sometimes I see many of our MFD friends have probably, they think that I have reached that limit where I can't acquire new. Acquisition is the only key to growth, and hence that is the first mantra of success. Please acquire new investors. And I would urge everyone through this association and many other associations,
every MFD, if you are do 5 sales call in a day, you will be a successful MFD for the future. And keep a mantra, out of that 5, I should be able to close 1 new customer every day. Imagine if you do this in a year, you will have 250 new customers. And that is not a problem. We have to take that effort to do. First mantra, acquisition. Second mantra, do more and more investor awareness programs. It is very important that we have to go to the investor. Customer does not get up in the morning from sleep thinking that I have to invest in mutual fund. It doesn't happen. Mutual fund is still is an investment opportunity where we have to go to the customer. Investor awareness program is very important. If all of you all can do 2 investor awareness programs in a month, it is enough for you to get satisfaction that you will get new investors. Number 3 mantra, third mantra, adopt digitization, become digitally competent and enable your business through digitization. If you have not adopted digitization, today also it is not late for you to adopt digitization. Digitization does not mean that email, WhatsApp. Start enabling your investor yourself into digital transaction and digital behavior of communicating and advising investor. Fourth point, very, very important, which is what Gautam Da and everyone you all do, knowledge enhancement. Knowledge is the key. Knowledge, no one can snatch away your knowledge. No one can snatch away your competency. If we give regard to Dilip Da today also, it is because of that knowledge quotient what he has developed over 30 years. No one can replicate. कोई AI, BI आके आपका brain का जो intelligence निकाल नहीं सकते. But उसको develop करने के लिए whatever may be your age, you have to keep learning. If you don't learn, you will not be successful. So knowledge is the key. Last point, very, very important. Believe in asset allocation, practice asset allocation, and make it your mantra of your and goal for success going ahead. If you don't do asset allocation and only depend on मैं खाली equity करूँगा, I will only do SIP, আমি এটাই করবো, আমি জানি এটা আমি successful হয়েছি, ওটা তো হয় না, because যদি 180 lakh crore money, if it is lying in banking system, we have not done asset allocation because investor is still putting money in bank deposit and getting 4%, 5%, 6% return, and in insurance getting 6% return, and in PF getting 8% return. Asset allocation has still not happened. Please do asset allocation, practice it through mutual funds. That is the best way to give the right experience to the investor over long periods of time. So this is my mantra which I wanted to share with this entire audience. What is 5 big things which are happening in India in the next 5 years, and the 5 big things what you all have to do to practice to ensure that you capture this growth trend which is going to happen to India. Finally, I have been very vocal in the last 2 years. My vision is in 2028 or 29, our industry will become a 100 lakh crore industry. 1 year here and there, but this 100 lakh crore will definitely happen. And all of us will have to be successfully, ensuring that our businesses move in that direction so that we get a fair share of the 100 lakh crore. So with that, I will end my talk for the day. Thank you very much. Hello. Yes. Thank you so much. অনেকদিন বাদে আমরা ফেস টু ফেস হলাম, যদিও ভার্চুয়াল, বাট উই আর নট ফিল দ্যাট ভার্চুয়াল, দিস ইজ লাইভ। আপনি যেটা বললেন না যে মিউচুয়াল ফান্ডের আইএপির ব্যাপার, ইনভেস্টার অ্যাওয়ারনেস, তো আপনি একটা বলুন, আমাদের এখানে মোর দ্যান 300 ডিস্ট্রিবিউটার আছে, তো তারা আইএপি করবার জন্য নিপ্পন ইন্ডিয়া তাদেরকে কতটা সাপোর্ট করবে সেটা কাইন্ডলি বলুন। 200% সাপোর্ট করবে। হ্যাঁ, না তার প্রসেস কি? হ্যাঁ, যা রেগুলেটেড সেভিং যা মানুষকে আইএপি আপনি করেন, 200% আপনাদের সঙ্গে আছি। ওকে, উই নিড ইউর সাপোর্ট টু ডু দ্য আইএপি ফর every month, as you say, every month to at least 2 IAP.
আপনারা যদি 100 জন বসে আছেন রুমের মধ্যে, if you all do in your own districts or in your own territories, 200 will be done. We will participate in all the 200. So all the eastern part of India, your all branches, branch manager and zonal head, you just declare this, and we are taking the advantage. We are taking. All MFDs are ready to take the advantage. If you আপনারা সেবি রেগুলেশন সেভ করবো আমরা, Okay. আপনাদের Okay. Thank you so much. Any question? Any question? Sougata Chatterjee ke audience থেকে কারো নিপ্পন না? হ্যাঁ দিলীপ দা। না মাইকে বলছি সৌগত, অনেক দিন পর দেখা হলো তোমার সঙ্গে। It is my privilege that I am meeting you, but in person আপনার সঙ্গে দেখা হয়নি, but thank you very much. Okay, thank you. Your nice advice, your excellent advice, your 5 mantra. Yeah. Thank you very much. I thank you on behalf of the Icca. I thanks to you for the presentation, and you have devoted the time for busy schedule you have sent for us. Thank you, Sogat. No, thank you, Dilip da, and thank you everyone. Wish you all the good luck. next time সৌগত দা, নেক্সট টাইম আমরা পুরীতে প্রোগ্রাম করব। পুরীতে 23-24 February 2024. I will be there. Okay, more than 600 distributor will be there. Today we are declaring date 23 or 24. हो गया, गुरप्रीत अपना कैलेंडर में ब्लॉक कर देते हैं, अपन जाएंगे, we'll go. ठीक है, थैंक यू सो मच. Okay, bye bye. Bye. Thank you. Thank you so much, Mr. Saugata Chatterjee, for his delivering his speech with 5 mantras. So now, the topic is going to be shared by Mr. Krishna Kanaya. Probably many of us who do not know exactly how we can get a loan from mutual fund. So I'd request Mr. Krishna Kanaya, who is the CEO of Mirai Asset Financial Service. Thank you, sir. Thank you, Icca and Gautam Da, for giving me this opportunity to be here and interact with such a wonderful audience. So, before me, I have seen so many speakers coming here and talking one thing, and that one thing was growth of AUM, growth of mutual fund industry AUM, in turn, growth of MFD AUM, and also the growth of investors' wealth. If you pay attention, it will help you. Because what I am going to speak about is of your interest. Yeah. So somebody suggested how to achieve all those growths, right? So there was one suggestion to acquire new clients every day. Just now, sir spoke about acquiring at least one new client every day. Somebody suggested take bigger check from the existing client. So there are various ways how you can grow the. Sorry.
Done. So there are various ways how you can grow the industry AUM, the MFD, your own AUM and the client's wealth. We spoke about acquiring new clients. We spoke about taking bigger check from the existing clients. One thing that we forget is untimely and unexpected redemption. If you can manage that, that will also help you in increasing the AUM, not only the industry AUM, but your own AUM also. And in turn, any way investor will get gain in terms of creating more wealth. So for next 15-20 minutes, I'll be discussing how do we manage that untimely and unexpected redemptions. There are some data here. I'm sure most of you are aware of this data. The industry AUM has already grown from 7 lakh crores to 45 lakh crores in last 10 years, which is huge growth. This means investors have now understood the importance of investment, especially into financial services, including say mutual fund and also shares. Second data, if you see the SIP AUM has grown to 14,000 crore monthly SIP book. It means people have started investing in a disciplined way and goal-based investment. So they have started investing for various goals. That goal could be own marriage, say buying a house, retirement or child's education, any such goals. If you see another data, that is retail participation in the overall AUM, only 1% of retail AUM is in cash and liquid fund. The reason for this cash and liquid fund low amount of AUM is by and large retail people don't have enough money where they can take care of long-term goals as well as the short-term needs. If you include the HNIs also, the allocation to cash and money market is only 4%. Why I am showing this data, I will tell you in the next slide. This is another data which comes from MP. So 51.4% AUM, industry equity AUM, lasts for more than 2 years. That means around 48% of the AUM redeems in less than 2 years. Now यहाँ पे जितने लोग बैठे हैं सब इस फील्ड में एक्सपर्ट हैं, एडवाइजर्स हैं. आपको पता होगा कि 5 साल से कम के लिए अगर पैसा लाना है तो इक्विटी में आने का कोई मतलब नहीं होता है. फिर भी 48% जो कि बहुत लार्ज अमाउंट है इक्विटी AUM गेट्स रिडीम्ड विद इन 2 ईयर्स. तो ये किसका लॉस है? ये जो पैसा रिडीम हो जा रहा है इक्विटी से स्पेशली विद इन 2 ईयर्स, लार्ज चंक ऑफ मनी, हुज लॉस इट इज? इन टर्म्स ऑफ इन्वेस्टर्स they are not getting compound benefit because normally compounding का इफेक्ट जो है 2 या 3 साल के बाद दिखता है. आप देखोगे तो उनके जो गोल्स हैं वो अचीव नहीं हो रहे हैं. अगर किसी ने सपोज 20 साल के लिए इन्वेस्ट किया है या 15 साल के लिए इन्वेस्ट किया है फॉर अ पर्टिकुलर गोल एंड दूसरे साल तीसरे साल में ही वो रिडीम कर ले रहा है फॉर सम शॉर्ट टर्म मनी रिक्वायरमेंट, ही विल नॉट बी एबल टू मीट द गोल. कभी कभी वो हाई शॉर्ट टर्म टैक्स भी देना होता है. इफ सपोज इक्विटी फंड है एंड बिफोर कंप्लीटिंग 1 ईयर यू आर रिडीमिंग, दैट मीन्स यू आर पेइंग शॉर्ट टर्म कैपिटल गेन विच इज हायर देन द लॉन्ग टर्म कैपिटल गेन. समटाइम्स योर रिडम्पशन माइट अट्रैक्ट एग्जिट लोड ऑल्सो. Up to 1 year there are funds where different kinds of exit loads are there. And ultimately if the customer is exiting at loss, he loses the confidence in the market कि बस पैसा नहीं बनता है, बाजार में पैसा नहीं बनता, ये सोच के वो बंदा चला जाता है. Now in terms of MFDs or the advisors, loss of monthly income, आपकी इनकम क्या है? ट्रेल कमीशन फ्रॉम द एसेट मैनेजमेंट कंपनीज विच इज लिंक टू द AUM दैट यू मैनेज. अब एक अनएक्सपेक्टेड कोई पैसा है जो निकल गया, नेक्स्ट महीने आपकी इनकम कम्स डाउन, सो यू डोंट हैव विजिबिलिटी ऑफ योर इनकम मंथ ऑन मंथ. फ्रेश पैसा अगर वो आ भी जाता, जो पैसा निकला है सपोज 3 महीने के बाद 4 महीने के बाद आप कन्विंस करके वो पैसे को वापस भी लाते हो, तो दैट मनी विल कम एट अ मच लोअर ट्रेल कमीशन. सो फाइनल
if you are actually advising the client and managing the portfolio, it's very difficult to manage the portfolio अगर client irritant way में जब चाहे रिडीम कर ले रहा है विदाउट प्लानिंग. सो इन्वेस्ट किया 5 साल के लिए और 1 साल में ही रिडीम कर ले रहा है. इट बिकम्स वेरी डिफिकल्ट टू मैनेज दैट पोर्टफोलियो. सो देर इज दिस चैलेंज. व्हाट इज द प्रॉब्लम? प्रॉब्लम इज अनएक्सपेक्टेड एंड अनटाइमली रिडम्पशन. व्हाट इज द सोल्यूशन? There could be many solutions. I am just talking about one solution. There could be multiple solutions. So एम्फी ने कुछ 5-6 साल पहले एक एड लाया था एम्फी ने, जो आज तक बहुत अच्छा कर रहा है. एंड व्हाट वाज दैट वन लाइन? इफ वेरी गुड, थैंक यू. सो म्यूचुअल फंड सही है, तो अगर म्यूचुअल फंड सही है देन व्हाई डू यू वांट टू रिडीम इट एंड दैट टू अनटाइमली? So mutual fund सही है, I am adding it to it. Don't redeem it, lean it. बहुत लोगों को ये नहीं पता है कि म्यूचुअल फंड लाइक अ प्रॉपर्टी और अ गोल्ड कैन बी प्लेस्ड एंड यू कैन टेक अ शॉर्ट टर्म फाइनेंस अगेंस्ट इट. तो बेच करके ही लिक्विडिटी आएगी ऐसी ज़रूरी नहीं है. बिना बेचे भी आप लिक्विडिटी को मैनेज कर सकते हो. एंड दैट इज़ वेयर दिस लोन अगेंस्ट म्यूचुअल फंड and loan against shares comes into picture. यहाँ पे मैं 1 मिनट रुकूंगा and I would like to introduce Mira Asset Financial Services India Private Limited. So don't get confused with Mira Asset AMC. Mira Asset Asset Management Company and Mira Asset Financial Services India Private Limited are two distinct companies. So Mira Asset AMC is managing mutual fund and regulated by SEBI. Mira Asset Financial Services is regulated by RBI. We are a registered NBFC. So हमारा काम है lending का. So it's a very different company. We lend. Mutual loan against mutual fund is our first product. There will be various other products in future. अगर मैं कुछ फीचर्स की बात करूं लोन अगेंस्ट म्यूचुअल फंड पर से, नॉट नेसेसरी मेरे एसेट से आपने लिया तो ये लोन एक ओवरड्राफ्ट के रूप में मिलता है. इट्स नॉट अ टर्म लोन. सो कोई ईएमआई नहीं लगती है आपको. ये एक ओवरड्राफ्ट है. ओनली इंटरेस्ट पे करना होता है मंथ ऑन मंथ. प्रिंसिपल इज यू डिसाइड कब पे करना है आपको. सेकेंड इज इंस्टेंट डिसबर्सल. सो ये लोन बहुत टाइम से अवेलेबल है. मैंने खुद इसको यूज किया 20 साल से. बट प्रीडोमिनेंटली फिजिकल फॉर्मेट में ये लोन अवेलेबल हुआ करता था, जिसमें नॉर्मली 4 दिन 5 दिन का टाइम लगता है टू क्रिएट द लोन. बट अब ये लोन डिजिटली अवेलेबल है, जहां 15 मिनट में एवरीथिंग कैन बी डन. जीरो फोरक्लोजर चार्ज. सो अगर आपने सपोज 1 साल के लिए ये लोन क्रिएट किया और 3 महीने में आपको क्लोज करना है फॉर सम रीजन, देर इज नो चार्जेस, देर इज नो प्री पेमेंट पेनल्टी और फोरक्लोजर चार्जेस, नथिंग. इट्स जीरो. नेक्स्ट इज इंटरेस्ट. तो इंटरेस्ट आपको सिर्फ उतने पैसे पे लगता है जितना आप यूज करते हो. फॉर एग्जांपल आपने अगर 1 लाख रुपए की लिमिट बनाई है और आपने 1 महीने में 20,000 रुपये यूज किए, तो सिर्फ 20,000 पे इंटरेस्ट लगेगा, न कि 1 लाख पे, जो कि आपकी ओरिजिनल लिमिट है. एंड दिस इज एन आइडियल वे ऑफ मैनेजिंग योर शॉर्ट टर्म एक्सपेंसेस. तो अगर आपके पास लॉन्ग टर्म इन्वेस्टमेंट है, इक्विटी में अगर है, तो इट शुड बी एटलीस्ट 3 years 5 years 7 years का होराइजन के साथ. एंड कुछ शॉर्ट टर्म मनी रिक्वायरमेंट आ गई. वो रिक्वायरमेंट कुछ भी हो सकती है. होम रिपेयर हो सकता है, एक शॉर्ट ट्रिप हो सकती है, मेडिकल इमरजेंसी हो सकती है, कुछ भी एक छोटी सी रिक्वायरमेंट आ गई. यू डोंट नीड टू रिडीम योर लॉन्ग टर्म इन्वेस्टमेंट्स एंड डिस्टर्ब योर गोल्स. उसकी बजाय आप अपने यूनिट्स को प्लेज करके एक शॉर्ट टर्म लिक्विडिटी क्रिएट कर सकते हैं. अब अगर मैं कंपेयर करूं कि मार्केट से हाउ मेरा एसेट इज डिफरेंट इन टर्म्स ऑफ लोन एंड द फीचर्स, तो प्रीडोमिनेंटली प्रोसेसिंग टाइम जो है वो, जैसा मैंने बताया, नॉर्मली 2-3 दिन, कभी कभी 4-5 दिन भी लगता है, बिकॉज फिजिकल प्रोसेस है. हमारे केस में ये कंप्लीट डिजिटल है. राइट फ्रॉम ऑनबोर्डिंग टू डिसबर्समेंट एवरीथिंग हैपन्स ऑनलाइन. लीन मार्किंग भी ऑनलाइन होती है. तो ये पूरा प्रोसेस 15 मिनट में कंप्लीट किया जा सकता है. जर्नी हमने डिस्कस किया. हमारे यहाँ पे ये डिजिटल है. मार्केट में ज़्यादातर बैंक्स एंड एनबीएफसीज के पास ये फिजिकल प्रोसेस है. स्कीम्स की बात करूँ तो वी हैव द लार्जेस्ट नंबर ऑफ अप्रूव्ड स्कीम्स इन द मार्केट.
कुछ 6,500 ऑड स्कीम्स एट प्लान लेवल इज अप्रूव्ड. सो एक ही थंब रूल है उसमें, कोई भी ओपन एंडेड स्कीम जिसका AUM 20 करोड़ है या ऊपर है वो हमारे यहाँ पे अप्रूव्ड है. कोई ज़रूरी नहीं है कि वो स्कीम मेरे सेट की होनी चाहिए, कोई भी AMC की हो सकती है. आज मतलब बड़े से बड़े AMC, छोटे से छोटे AMC, अगर एक पर्टिकुलर स्कीम की AUM 20 करोड़ से ऊपर है तो वो अप्रूव्ड है. नेक्स्ट इज फोरक्लोजर. देयर इज़ नो फोरक्लोजर चार्ज, बट टाइम कंज्यूमिंग प्रोसेस है. अगर मार्केट में आप बैंक्स में जाते हो तो 2-3 दिन लगते हैं. कभी कभी मैं खुद 15 साल AMC में काम किया हूँ, ब्रांच विजिट किया हूँ, तो दिखता था लीन हटाने के लिए बहुत बड़ा स्ट्रगल करना पड़ता है. हमारे केस में ये भी डिजिटल है एंड कहीं जाने की ज़रूरत नहीं है, कोई पेपर सबमिट करने की ज़रूरत नहीं है. विद इन 2-3 क्लिक्स आप वेबसाइट पे से और या मोबाइल ऐप से ये रिक्वेस्ट डालोगे और विद इन हाफ एन आवर आपका लीन रिमूव हो जाता है. इंटरेस्ट रेट वी चार्ज 9% विच इज़ फ्लैट. दिस इज़ अगेन यूनिक. मार्केट में अगर आप बात करोगे तो दे माइट से 8% ऑनवर्ड्स. नाउ ऑनवर्ड्स मीन्स विच परसेंटेज विल बी अप्लीकेबल टू यू डोंट नो. आपको अगर सपोज 10% पे मिला, यू डोंट नो आपके फ्रेंड को क्या रेट पे मिला होगा. मेरे एसेट के केस में अगर 10,000 का लोन है या फिर 3 करोड़ का लोन है, वो 9% पे ही है. 8.99 या 9.01 की कोई पॉसिबिलिटी नहीं है. प्रोसेसिंग फ़ी अगेन द कंपटीशन चार्जेज परसेंटेज ऑफ लोन वैल्यू. हमारे यहाँ पे वो भी फिक्स्ड है 999 प्लस GST irrespective of the loan value. And last margin call, this is very important. कई बार लोग कंप्लेन करते हैं कि हम लोग 45% ही क्यों देते हैं. अगर आपकी 100 रुपये की वैल्यू है इक्विटी की तो वी प्रोवाइड लोन अप टू 45 रुपी. मार्केट में वो 50 रुपये तक मिलता है. बट वेन समबडी गिव्स यू अ लोन ऑफ 50 रुपी, प्लीज अंडरस्टैंड नेक्स्ट डे इफ मार्केट फॉल्स बाय 1% यू विल गेट अ मार्जिन कॉल ऑफ 7 days. कि 7 दिन में ओवर ड्यू अमाउंट को आप क्लियर करो, अदरवाइज आपकी सिक्योरिटी बेच दी जाएगी. बिकॉज हम 5% कम दे रहे हैं तो हम आपको 75 दिन का टाइम देते हैं, क्योंकि 45% से 50% के बीच अगर LTV रहती है तो हम आपको 75 डेज की नोटिस देते हैं कि आप ये ओवर ड्यू को ठीक कर लो. मोस्ट ऑफ द टाइम मार्केट करेक्शन से ही वो ठीक हो जाता है. अब अगर मैं एलिजिबिलिटी एंड डॉक्यूमेंटेशन की बात कर रहा हूँ तो एनी दिस वन any Indian resident up to an 18 to 75 years of age are eligible. So as of now KYC का एक issue है, इसलिए corporate या non individual के लिए ये लोन अवेलेबल नहीं है. वैलिड पैन एंड आधार का होना ज़रूरी है. ये एक बेसिक डॉक्यूमेंट है जिसकी रिक्वायरमेंट है. सिबिल स्कोर अगर 500 से ज़्यादा है या न्यू टू क्रेडिट है तो वो स्ट्रेट थ्रू विदाउट एनी अप्रूवल रिक्वायरमेंट वो कंप्लीट हो जाएगा. अगर 500 से कम सिबिल स्कोर है तो वो एज अ डेविएशन मेरे रिस्क मैनेजर के पास जाएगा एंड दे विल अप्रूव, बट लोन फिर भी मिल सकता है. दिस इज़ वेरी इंपॉर्टेंट. म्यूचुअल फंड की जो होल्डिंग है वो या तो सिंगल नाम में होनी चाहिए या फिर ज्वाइंट नेम विथ ईदर और मोड ऑफ ऑपरेशन. अगर ज्वाइंट है तो फिर वो लीन मार्किंग इज ए चैलेंज. वो के फिनटेक एंड कैम्प सपोर्ट नहीं करते हैं तो वो लोन नहीं मिलेगा. तो दिस इज़ वेरी इंपॉर्टेंट कि आपका होल्डिंग सिंगल नाम में हो या ज्वाइंट नेम विथ ईदर और मोड ऑफ होल्डिंग हो. एंड वैलिड ईमेल आईडी एंड मोबाइल नंबर जो कि आपका के फिनटेक एंड कैम्प्स में रजिस्टर्ड है, दैट इज़ इम्पॉर्टेंट. एंड दिस इज़ अगेन वन इम्पॉर्टेंट थिंग, आपका बैंक अकाउंट जो है उसमें या तो डेबिट कार्ड की फैसिलिटी हो या फिर नेट बैंकिंग की फैसिलिटी हो. ये इसलिए ज़रूरी है क्योंकि इंटरेस्ट जो हम चार्ज करते हैं वो नच के थ्रू चार्ज करते हैं और नच क्रिएशन भी ऑनलाइन है, तो उसके लिए या तो डेबिट कार्ड या फिर नेट बैंकिंग की रिक्वायरमेंट आती है. अगर मैं लिमिट्स एंड चार्जेज बोलूँ तो मेरे एसेट के केस में मिनिमम लोन अमाउंट इज़ 10,000 रुपीज़ एंड मैक्सिमम इन केस ऑफ इक्विटी इज़ 1 करोड़ एंड डेट म्यूचुअल फंड इज़ 3 crores. LTV जो कि लोन टू वैल्यू है, मीन्स अगर आपने 100 रुपये का सिक्योरिटी मुझे दिया है तो उसमें कितने का लोन आपको मिलेगा, सो दैट इज LTV. सो 45% इन केस ऑफ इक्विटी स्कीम्स, मीन्स अगर आपने 1 लाख की वैल्यू की इक्विटी म्यूचुअल फंड्स प्लेज की है तो आपको 45,000 का लोन मिलता है.
डेट म्यूचुअल फंड के केस में ये 80% होता है, एंड इक्विटी शेयर्स रेंज फ्रॉम 30 to 45 बेस्ड ऑन विच ब्रैकेट और विच ग्रुप दैट सिक्योरिटी लाइज इन. चार्जेस मैंने बताया 999 प्लस GST वन टाइम प्रोसेसिंग फी है. दैट इंक्लूड्स प्लेज मार्किंग एंड ऑल काइंड्स ऑफ एक्सपेंसेस. स्टाम्प ड्यूटी इज वन टाइम. तो अगर आप 3 तरह के भी लोन ले रहे हो, लोन अगेंस्ट इक्विटी म्यूचुअल फंड, लोन अगेंस्ट डेट म्यूचुअल फंड एंड लोन अगेंस्ट शेयर्स, फिर भी स्टाम्प ड्यूटी एक बार ही लगेगी, क्योंकि वो जो अग्रीमेंट, लोन अग्रीमेंट है, दैट विल इंक्लूड ऑल टाइप ऑफ लोन्स. लोन के पीरियड में 1 साल के लिए वो लोन है. उस पीरियड में अगर आप कुछ यूनिट्स को लीन या अनलीन करना चाह रहे हो, जबकि लोन अकाउंट आपको इंटैक्ट रखना है, तो 500 रुपये का चार्ज लगता है. अगर अकाउंट क्लोज करना है तो कोई चार्ज नहीं है. रिन्यूअल फी इज अगेन 999 प्लस GST एंड देयर इज नो प्रीपेमेंट, फोरक्लोजर और टॉपअप चार्जेस. ये कुछ स्क्रीन्स में दिखला रहा हूँ मोबाइल ऐप की कि हाउ दिस लोन कैन बी बुक्ड. तो आपको मोबाइल ऐप को डाउनलोड करना है, जिस पे ईमेल आईडी एंड मोबाइल नंबर से रजिस्टर करना है, and then you select which type of loan you want to apply, like loan against equity mutual fund or debt mutual fund or loan against shares, and then you complete your KYC. ये KYC के लिए 2 ऑप्शन है. अगर आपका मोबाइल लिंक्ड है आपके आधार में तो जस्ट 1 OTP and it is done. अगर मोबाइल लिंक्ड नहीं है तो आपको वो डॉक्यूमेंट को अपलोड करना होगा, आधार एंड पैन. मेरे एसेट फाइनेंशियल सर्विसेज से आप मिल जाएगा ये ऐप. आई थिंक गौतम दा ने कुछ ब्रोशर भी दिया होगा आपको, उस वहाँ पे भी डिटेल्स हैं. द नेक्स्ट स्टेप इज बैंक अकाउंट डिटेल्स. अपना बैंक अकाउंट डिटेल्स डाल करके नच मैंडेट क्रिएट करने के लिए, एंड देन म्यूचुअल फंड यूनिट्स को प्लेज करना है. ये भी ऑनलाइन ही है. एक OTP के थ्रू ये भी ऑनलाइन कंप्लीट होगा, कार्ड भी हो या फिर कैम्स हो. and the बैंक मैंडेट फॉर नच क्रिएशन फॉर इंटरेस्ट जो हम मंथली चार्ज करते हैं. प्रिंसिपल आप डिसाइड करते हो कि आपको कब पे करना है और वो आप ही पे करते हो. इंटरेस्ट हर महीने अगर कुछ लगा है एप्लीकेबल है तो वो इंटरेस्ट हम आपके बैंक से फेच करते हैं. एंड द फाइनल स्टेप इज साइनिंग ऑफ अग्रीमेंट. वो भी ऑनलाइन है. तो आपको कहीं जाना नहीं है, कोई पेपर डॉक्यूमेंट नहीं सबमिट करना है, कोई भी तरह का डॉक्यूमेंटेशन इन्वॉल्व नहीं है इसके अंदर. अगर आपको विड्रॉ करना है, अभी ये लोन क्रिएट हुआ है, इसका मतलब आपको एक लिमिट मिल गई, पैसा आपके बैंक अकाउंट में नहीं गया है. एज एंड वेन आपको ज़रूरत है पैसे की, इमीडिएट ज़रूरत है या 10 दिन के बाद ज़रूरत है, 1 महीने के बाद, जब भी आपको पैसे की ज़रूरत है उससे आप विड्रॉ कर सकते हैं. उसका प्रोसेस भी बहुत सिंपल है. आप विड्रॉ नाउ में जाएंगे, अमाउंट डालेंगे, एक OTP आएगा, वो OTP सबमिट करेंगे और पैसा आपके बैंक अकाउंट में आएगा, जो बैंक अकाउंट डिटेल्स आपने लोन क्रिएशन के वक्त सबमिट किया था. इसमें अगर 2 लाख से ऊपर का अमाउंट है तो वो RTGS के थ्रू आता है, तो बहुत ही इंस्टेंटली आएगा. 2 लाख से नीचे का अमाउंट अगर है तो इट टेक्स अबाउट एन आवर, क्योंकि वो NEFT के थ्रू आता है. सिमिलरली अगर आपको रीपे करना है एज एंड व्हेन यू विश, तो पे नाउ में आप जाएंगे, वहाँ पे आपको लोन अकाउंट नंबर सेलेक्ट करना है. 3 ऑप्शन मिलेंगे, नेट बैंकिंग, UPI और QR कोड. अगर आपने सपोज नेट बैंकिंग सेलेक्ट किया है तो रेस्पेक्टिव बैंक को सेलेक्ट करके अपना लॉगिन ID पासवर्ड से यू कैन रीपे. सिमिलरली विड्रॉवल सिक्योरिटी, प्लीज अंडरस्टैंड ये बहुत इंपॉर्टेंट होता है इन्वेस्टर के लिए भी और यू एज एन एडवाइजर ऑल्सो, क्योंकि मैंने देखा है लोगों को स्ट्रगल करते हुए कि सिक्योरिटी पे से लीन कैसे हटेगा. ये भी ऑटोमेटिक है, ये भी ऑनलाइन है, आपको कहीं नहीं जाना है. आप वेबसाइट पे या मोबाइल ऐप पे जाएंगे, एक ऑप्शन आएगा सिक्योरिटी विड्रॉवल का, वहाँ पे जाके आपको लोन अकाउंट नंबर सेलेक्ट करना है. सिक्योरिटी की पूरी लिस्ट दिखेगी कि कौन सी सिक्योरिटी आपकी प्लेज की हुई है. उसमें से आप सेलेक्ट करोगे कि किस सिक्योरिटी को कितने यूनिट्स का प्लेज हटाना है आपको. वो सिलेक्शन के बाद आप कैलकुलेट कर लोगे कि व्हाट इज़ द रिवाइज्ड लिमिट, एंड ओके करके OTP डालोगे, आपका सिक्योरिटी प्लेज हट जाएगा. फॉर चैनल पार्टनर्स, वाई आई एम हियर, बिकॉज यू ऑल एडवाइस, अपने क्लाइंट को आप एडवाइस करते हो. बहुत बार
क्लाइंट को नहीं पता होता है कि कब उसको ये लोन लेना चाहिए, कब उसको एक्चुअली रिडीम कर लेना चाहिए, तो यहाँ पे आपका रोल बहुत इंपॉर्टेंट है। उसके लिए भी हमने एक मॉड्यूल बनाया ऑनलाइन। तो अगर आपको चैनल पार्टनर की तरह ऑनबोर्ड होना है, यहाँ पे कुछ लोग हैं जो ऑलरेडी ऑनबोर्डेड हैं, क्योंकि मैंने कलकत्ता में भी प्रेजेंटेशन दिया था, कुछ लोगों से मैं मिला हूँ पहले। जो लोग यहाँ पे ऑनबोर्डेड नहीं है और ऑनबोर्ड होना चाहते हैं, तो उनके लिए ये बहुत इंपॉर्टेंट है कि ऑनलाइन ही जाके आप बेसिक KYC डेटा अपलोड करेंगे, लाइक आधार, पैन एंड ऑल, एंड यू कैन बिकम अ चैनल पार्टनर फॉर एडवाइजिंग दिस लोन टू योर क्लाइंट। उस मॉड्यूल में आप पार्टनर इम्पैनलमेंट इज पॉसिबल, जिसके अंदर में बेसिक डेटा डाल करके आप अग्रीमेंट साइनिंग भी इसी में होता है। उससे वो एक बार इम्पैनल होते हैं तो फिर आपको एक डीप लिंक मिलती है। उस लिंक से अगर कोई भी आपका क्लाइंट मोबाइल ऐप डाउनलोड करता है, उसको आपका कोड डालने की ज़रूरत नहीं है। कई बार क्या होता है, अगर आप क्लाइंट को बोलते हो कि मेरा कोड डालो, तो क्लाइंट के दिमाग में कुछ डाउट्स आते हैं कि क्यों कोड डालना है मुझे, तो उसको ज़रूरत नहीं है, वो ऑटोमेटिकली फेच हो जाएगा। तो आई विल रिकॉग्नाइज कि ये बंदा आपका क्लाइंट है। सिमिलरली उस पार्टनर पोर्टल में अगर आप ट्रैकिंग कर सकते हो अपने ऑनगोइंग क्लाइंट की, कि किस क्लाइंट ने कितने का लोन लिया है, कितना यूटिलाइज किया है, कौन सा क्लाइंट किस स्टेज पे रुका हुआ है, सो दैट कि आप कॉल करके उसको कंप्लीट करा सकते हो। वी ऑल्सो पे कमीशन। सो हाउ इट हेल्प्स इज़ कि क्लाइंट ने अगर अनटाइमली रिडम्पशन करना चाह रहा है और उसको आप रोक रहे हो, तो ही इज़ कंटिन्यूइंग विथ हिज गोल, वो उसका गेन है। आपका AUM इंटैक्ट है, मीन्स आपका ट्रेल कमीशन इंटैक्ट है, वो आपका गेन है। प्लस वी ऑल्सो पे कमीशन एंड वी हैव मंथली पे आउट्स डिपेंडिंग ऑन, बहुत मिनिस्क्यूल कुछ अमाउंट रहा तो वी कैन डिफर इट टू नेक्स्ट मंथ, बट अदरवाइज नॉर्मली वी पे मंथली एंड वी हैव अ टाइमली सपोर्ट सिस्टम, सो वी हैव अ टीम टू सपोर्ट द पार्टनर्स। ये एक स्नैपशॉट है चैनल पार्टनर मॉड्यूल का डैशबोर्ड। सो कुछ इस तरह से दिखता है, जहाँ पे आप क्लाइंट के डिटेल देख सकते हो कि कौन सा क्लाइंट अभी किस स्टेज पे रुका हुआ है। ये मार्जिन कॉल्स है। आई थिंक ये डिटेल मैं सेपरेटली भी शेयर कर सकता हूँ, बिकॉज इसको समझने के लिए थोड़ा टाइम लगेगा। ठीक है। सो जस्ट फॉर अंडरस्टैंडिंग, इक्विटी के केस में सपोज आपने 1 लाख रुपए की यूनिट्स प्लेज की और आपको 45,000 का लोन मिला, एंड क्लाइंट ने पूरा 45,000 यूज कर लिया, मीन्स 45,000 की लिमिट थी विच इज LTV ऑफ 45%, एंड उसने पूरा अमाउंट यूज किया। अब गोइंग फॉरवर्ड 1 लाख की वैल्यू रिड्यूस होकर 90,000 हो गई, मार्केट मूवमेंट है, तो अब 90,000 हो गई और उसकी 45,000 की यूसेज है, मीन्स 50% की LTV हो गई। तो 45 जैसे ही क्रॉस होता है अप टू 50, तो हम 75 डेज का टाइम देते हैं। एक नोटिस जाती है कि आप 75 दिन में ये जो ओवर ड्यू है 5%, उसको 3 तरीका है, या तो आप वो अमाउंट को पे कर दो, या फिर मार्केट खुद से करेक्ट होकर के ऊपर चला जाए और आपका वैल्यू ठीक हो जाए, या फिर थर्ड है कि आप मोर सिक्योरिटीज प्लेज कर दो। 75 दिन में जनरली मार्केट विल टेक केयर नॉर्मली, अनटिल अनलेस इट्स मार्च 2020 और अक्टूबर 2008। सिमिलरली अगर 50 से 55% के बीच LTV होगी इक्विटी के केस में और डेट में 80 to 85, तो 7 दिन की नोटिस मिलती है। यहाँ पे RBI कम्स इनटू पिक्चर, क्योंकि RBI का कहना है कि 50% से ऊपर नहीं होना है। तो अगर 50 क्रॉस होता है, विद इन लेजिटिमेट टाइम द लेंडर हैज़ टू रेगुलराइज। तो किसी का 5 दिन का नोटिस हो सकता है, किसी का 10 का होगा, हमने 7 दिन की नोटिस रखी है। अगर विद इन दैट पीरियड वो रेगुलराइज नहीं होता है, तो जो ओवर ड्यू अमाउंट है उसके इक्विवेलेंट की सिक्योरिटी हम बेच देंगे विद द इंटीमेशन। अगर पार्टनर के थ्रू है तो हम जनरली ट्राई करते हैं कि हम पार्टनर को बता करके रखेंगे और पार्टनर से ही पूछते हैं कि कौन सी सिक्योरिटी बेचनी है। जैसे फॉर एग्जांपल अगर किसी इन्वेस्टर ने मेरे एसेट इमर्जिंग ब्लू चिप फंड भी प्लेज किया है और कोई और फंड भी प्लेज किया है, अब मैंने अगर जाके इमर्जिंग ब्लू चिप फंड बेच दिया, आप बोलोगे कि बॉस उसमें री एंट्री नहीं है, आपने क्यों बेच दिया। दो मेरे पास वो राइट है कि मैं बेच दूं, कुछ भी बेच सकता हूं एज ए लेंडर, बट I come from asset management background, so we understand this nitty-gritty, so we keep the distributors in loop and उनसे एडवाइस लेकर के जो वो बोलते हैं वो हम बेच देते हैं। सो सिमिलरली 5 दिन की नोटिस, 3 दिन की नोटिस और 1 दिन की नोटिस है।
ये एक बहुत ही इंटरेस्टिंग डेटा है, आई ओपनर है मेरे लिए भी। सो जितने डायरेक्ट क्लाइंट मेरे पास आते हैं, मतलब जो डिस्ट्रीब्यूटर ने रेफ़र नहीं किया है मुझे एज अ बोरोअर, उनमें से 56% क्लाइंट ने रेगुलर प्लान का स्कीम मेरे पास प्लेज किया है। आइडियली अगर वो डायरेक्ट आ रहा है तो आई विल एज्यूम कि वो डायरेक्ट प्लान का स्कीम लेके आएगा, बट 56% ऑफ दोज क्लाइंट्स आर प्लेजिंग स्कीम्स ऑफ रेगुलर प्लान। उसका रीज़न शायद ये है कि बहुत हद तक डिस्ट्रीब्यूशन में लोग शायद वो एडवाइस नहीं कर रहे हैं या क्लाइंट को बताया नहीं है, तो वो डायरेक्ट मेरे पास आ रहा है। अभी हमारे पास कुछ 900 प्लस डिस्ट्रीब्यूटर्स हैं जो ऑनबोर्डेड हैं। ये नंबर्स जैसे जैसे बढ़ेगा शायद ये परसेंटेज शुड कम डाउन। जैसा मैंने बताया 900 से ज़्यादा डिस्ट्रीब्यूटर्स ऑलरेडी इम्पैनल्ड हैं। कुछ बड़े नहीं बोलूँगा, जितने भी डिस्ट्रीब्यूटर्स हैं मेरे लिए बड़े हैं। कुछ प्लेटफॉर्म्स हैं जहाँ पे हम ऑलरेडी लाइव हैं। ईटी मनी विल गो लाइव इन अ वीक्स टाइम बिकॉज वी आर साइनिंग अग्रीमेंट। रेस्ट ऑल आर ऑलरेडी लाइव। सो अगर कोई फिंडसो यूज कर रहा होगा तो शायद उसको पता होगा कि हम ऑलरेडी लाइव हैं वहाँ पे। स्क्रिप्ट बॉक्स में लाइव हैं, फंड्स इंडिया में लाइव हैं। थैंक यू सो मच एंड आई विल लव टू आंसर द क्वेश्चंस। तो ये लाइव हमारा आइका साथ भी तो आप इंटीग्रेट कर सकते हैं ना हमारा पोर्टल से? आपके पोर्टल से सो एपीआई इंटीग्रेशन आज के दिन अवेलेबल नहीं है। ओके। टुवर्ड्स एंड ऑफ ईयर शायद आ जाएगा। अभी के लिए आप रीडायरेक्शन कर सकते हो। तो आपकी अगर वेबसाइट है, है तो हम जो एक लिंक जैसे देंगे। ऐसा जो नाम दिखाया है ना इतना सारी, हाँ, तो वो उसी वो का साथ हमारा आइका के भी कर दीजिए। वो रीडायरेक्शन से चल रहे हैं, हम यहाँ पे भी रीडायरेक्शन कर तो सकते हैं। उसका अभी कर दीजिए तो सबका पता चल गया हाँ आइका के साथ आप आए। कर सकते हैं, तो कर अपनी दीजिए। वेबसाइट है तो हम कर लेंगे। हाँ, तो अभी है, सेपरेटली क्यों हम नहीं? बात कर लेंगे आपसे। सो एग्रीमेंट के टाइम पे 500 रुपये का स्टाम्प ड्यूटी है। प्लेज के टाइम पे और सेपरेटली कुछ नहीं है। वंस फॉर द लोन। सो मैंने जैसा कि बताया ये दो अलग अलग कंपनी है। मेरे एसेट इन्वेस्टमेंट मैनेजर्स इंडिया प्राइवेट लिमिटेड जो है वो म्यूचुअल फंड की एएमसी है, सेबी रेगुलेटेड। मैं खुद वहाँ पे 15 साल मैंने 2007 में ज्वाइन किया था। टिल लास्ट ईयर आई वाज पार्ट ऑफ मेरा एसेट एएमसी। दिस इज अ सेपरेट कंपनी विच इज मेरा एसेट फाइनेंशियल सर्विसेज इंडिया प्राइवेट लिमिटेड। ये एक रजिस्टर्ड एनबीएफसी है, नॉन बैंकिंग फाइनेंशियल सर्विसेज कंपनी। सो ये लेंडिंग बिजनेस है, आरबीआई रेगुलेटेड कंपनी है। तो ये जो लोन मिलेगा वो मेरे एसेट फाइनेंशियल सर्विसेज से मिलेगा। इसका एएमसी से अदर देन पैरेंटेज, कॉमन पैरेंट और कोई लेना देना नहीं है। मेरे पास जो 70 लाख कस्टमर हैं म्यूचुअल फंड साइड, उसका कोई एक्सेस नहीं है। आई डोंट नो एनीथिंग अबाउट देम। आपने ब्रोशर दिया है क्या गौतम दा? ब्रोशर हमने भेजा था। 2 मिनट्स सिमिलरली हाफ एन आवर, क्योंकि वो बैकएंड से एक अप्रूवल सिर्फ होता है। वंस अप्रूव्ड इट्स डन। सो हमने एक ब्रोशर दे के रखा है, उसमें सारा डिटेल है। वेबसाइट भी है, merasetfin.com इज द वेबसाइट नेम। उस पे जाएंगे तो काफ़ी कुछ डिटेल मिल जाएगा। आपका ऑनबोर्डिंग भी वहाँ पे ही है। ब्रोशर देखेंगे तो उसमें फ़ोन नंबर भी है। अगर आपको कोई चैलेंज हो तो यू कैन कॉल द पर्सन एंड ही विल गाइड यू। बैगे ब्रोशर আছে बोले दाओ और मिल जाएगा अभी देख रहे हैं। एनीथिंग मोर? यस, वो भी बहुत ट्रांसपेरेंट है सर। और वो भी मैं यहाँ पे ही बोल सकता हूँ 40 बेसिस पॉइंट ऑन यूटिलाइजेशन। सो जो लोन आपके थ्रू बुक होता है उसके जो यूटिलाइजेशन, जैसा कि मैंने एग्जांपल दिया, 1 लाख रुपए का लोन बुक हुआ और फॉर द इंटायर ईयर सपोज 20,000 रुपया यूटिलाइज हुआ है, तो 20,000 पे मैं इंटरेस्ट कमाऊंगा, मैं 1 लाख पे इंटरेस्ट नहीं कमाऊंगा। सिमिलरली आप 40 बेसिस पॉइंट कमाएंगे उस 20,000 पे, एंड सेकेंड ईयर ऑनवर्ड्स 30 बेसिस पॉइंट। इसमें भी कोई मतलब ऐसा नहीं है कि कोई बड़ा ब्रोकर है, छोटा ब्रोकर है, ऐसा कुछ नहीं है। जैसे मेरा रेट फिक्स्ड है वैसे ही ये कमीशन भी फिक्स्ड है।
सो एक चीज़ मैं खाली बताना चाहूँगा और इस पे मैं ज़्यादा जोर देना चाहूँगा कि लेंडिंग बिजनेस में, किसी भी बिजनेस में एक्चुअली ट्रांसपेरेंसी बहुत इंपॉर्टेंट है, लेंडिंग में बहुत ज़्यादा इंपॉर्टेंट है। तो मेरे सेट एएमसी से हमने आई थिंक 15 साल में इतना तो बताया है कि वी आर वेरी ट्रांसपेरेंट। तो एक पोजीशन बनाई है एंड सिमिलर एक्सपीरियंस आपको इधर एनबीएफसी से भी मिलेगा। जो भी चार्जेज हैं, जो भी इंटरेस्ट है, सब ट्रांसपेरेंटली डिस्क्लोज्ड है ऑन आवर वेबसाइट। दूसरे किसी भी लेंडर के वेबसाइट पे आपको वो इन्फॉर्मेशन नहीं मिलेगी। आप इंटरेस्ट रेट पता करने जाओगे, वो एक बैंड मिलेगा 10 to 14%। नाउ यू डोंट नो वेदर 10% इज एप्लीकेबल और 14% इज एप्लीकेबल। प्रोसेसिंग फी भी वो एक बैंड बताएंगे। वी डोंट डू दैट। व्हाट इज एप्लीकेबल टू यू, यू कैन सी। सो थैंक यू सो मच। लास्ट में फिर से मैं अपनी लाइन दोहराऊंगा, म्यूचुअल फंड सही है, डोंट रिडीम इट, लेन इट। Thank you so much, Mr. Krishna Kanaya. So for his valuable speech, I'd request Mr. Gautam Karmakar and Shubir Mandal to come onto the stage and felicitate Mr. Krishna Kanaya. Sir, please. कृष्णा जी का बर्थडे चल रहा है ना, कृष्णाष्टमी, सो बहुत बहुत बधाई भी है इसके लिए। थैंक यू सो मच मिस्टर कृष्ण जी, थैंक यू। আর ইউ অল হেয়ার? আপনারা সবাই এখানে আছেন তো? মানে ফিজিক্যালি, মেন্টালি, আর ইউ অল হেয়ার? প্লিজ রেজ ইউর হ্যান্ড। আর ইউ অল হেয়ার? আপনারা সবাই এখানে আছেন তো? একটু জোরে হাততালি দিন সবাই নিজেদের জন্য। দেখুন, ওয়াই? বিকজ উই হ্যাভ ক্রিয়েটেড এ হিস্ট্রি টুডে। আমরা আজকে একটা ইতিহাস তৈরি করেছি বর্ধমানের বুকে। নো ওয়ান এখনো পর্যন্ত, নাইদার কোনো কোম্পানি না আমরা কেউ এখানে একসাথে এরকম গ্যাদারিং এখনো হয়নি। দ্য গ্যাদারিং নাম্বার ইজ মোর দ্যান 300। 300-র উপরে বেশি রেজিস্ট্রেশন হয়েছে। एक्चुअली B30 बोल के कुछ निकाला था सेबी ने कई साल पहले, बहुत कुछ काम भी हो रहा है, बट जब ऐसी गैदरिंग होती है बर्धमान जैसी जगह में ना, दैट इज़ द एक्चुअल मीनिंग ऑफ B30 कि आप क्यों जाओगे कैलकाटा, करेक्ट? लेट कैलकाटा, लेट मुंबई कम टू बर्धमान। एग्जैक्टली। जब ये होगा तब एक्चुअल ग्रोथ आएगा। अभी आपके भी कुछ फैमिली मेम्बर्स होंगे, फ्रेंड्स होंगे, वो जब देखेंगे बर्धमान में एक बड़ा इवेंट हो रहा है, उनको शायद इंक्लाइनेशन होगा कि चलो कुछ अच्छा काम कर रहे हैं, मैं भी करूं। सो दिस इज द रियल ग्रोथ ऑफ म्यूचुअल फंड इंडस्ट्री फॉर मी। थैंक यू। थैंक यू सो मच। আচ্ছা, অ্যানাউন্সমেন্ট কিছু আছে যেটা বলে দেওয়া, যে আপনাদের ওই ফিডব্যাক ফর্মটা সবাই দেখেছেন। ফিডব্যাক ফর্মের নিচে একটা লাকি কুপন ড্র আছে, ওটা আজকে দিনের শেষে কিন্তু লাকি হবে। আমরা ওটা 3 জনকে ওই টিকিটটা আমরা ফ্রি দেবো, যার ভ্যালু হচ্ছে 8000 পার হেড। আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে পুরীতে, ডেটটা হচ্ছে 23 এবং 24শে ফেব্রুয়ারি, যার 2 ডে 2 নাইট রেসিডেন্সিয়াল প্রোগ্রাম অ্যাট পুরী। সেটা 23 এবং 24শে ফেব্রুয়ারি। তার রেজিস্ট্রেশন আমরা আজকের থেকেই ওপেন করব এবং এটা ডিসকাউন্টে করা হবে আজকে। এরপরে পরে আমরা এই আগামী 1 মাস ডিসকাউন্ট রাখবো, তারপর থেকে ওটা কিন্তু প্রাইসে চলে যাবে। প্রাইসটা হচ্ছে 8000 পার হেড। সেটা ডিসকাউন্ট হয়ে যারা নর্মাল এয়ারলাইন হোল্ডার আছেন এবং তার ফ্যামিলি মেম্বার ওখানে যেতে পারবে, তাদের জন্য 6000 টাকা, 6000। এবং আমাদের যারা আইকা মেম্বার আছেন, সেটা অ্যানুয়াল হতে পারে বা লাইফ হতে পারে, তাদের জন্য হচ্ছে, যেটা এর আগে আমরা ললিতা ডিক্লেয়ার করেছিলাম, সেটাইকে আমরা মেনটেন করছি, 5555, 4টে 5, 5555 টাকা।
ইনফ্যাক্ট এখানে একটা ক্লজ আছে, হ্যাঁ ক্লজটা হচ্ছে যে ওই লাকি ড্রটা কিন্তু একদম শেষে হবে। হ্যাঁ, হ্যাঁ, এবং যারা উপস্থিত থাকবে তাদের মধ্যেই হবে, যারা মানে উপস্থিত ওইখানে থাকবে তাদের মধ্যে যারা হলে উপস্থিত থাকবে তারাই পাবে। ঠিক আছে, উইল মানে কল দেম, আমরা দেখবো তারা এখানে অ্যাভেলেবেল আছে কিনা। উইল কল ইচ অ্যান্ড এভরিওয়ান, নাম দেখে দেখে যদি থাকেন সেটা তাদের জন্যই অ্যাভেলেবেল হবে। আর কেউ যদি মনে করেন যে না আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, সো ক্যান জলি ওয়েল ক্যান গো দেয়ার হোম। ঠিক আছে, সো নাও আমাদের কিছু ফেলিসিটেশনের ব্যাপার আছে। ঠিক আছে, সো গৌতম দা উইল অ্যানাউন্স দোজ নেম, মানে কিভাবে আইকা আমাদের যে এমএডি ফ্র্যাটার্নিটি যারা আছে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে এখানে আমরা ডাকবো। যারা অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবারের প্রতি কিভাবে আইকা পাশে দাঁড়িয়েছে এটা আপনারা তার কাছ থেকেই শুনতে পাবেন। সো আমি এখানে এরকম দুজন আছেন যাদেরকে আমি ডেকে নেব। এক হচ্ছেন পামেলা রয়, ওয়াইফ অফ লেট পরিমল রয়, আর আসুন আপনি। পামেলা চৌধুরী আপনি এখানে আসবেন, এবং সুদীপ্তা নন্দন, এই দুজনকে আমরা এখানে আসার জন্য অনুরোধ করব, কারণ ওনাদের হাজবেন্ড যারা ছিলেন তারা আমাদের ফ্র্যাটার্নিটির সঙ্গে যুক্ত ছিলেন। তো সামহাও তারা আজ আমাদের মধ্যে নেই, তারা পরলোক গমন করেছেন। তো তাদের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই, এবং কিভাবে আইকা তাদের পাশে দাঁড়িয়েছে সেটা ওনাদের কাছ থেকেই আমরা শুনব। আপনারা যদি একটু শেয়ার করেন ম্যাডাম। কি বলবো আমি ঠিক জানি না, মানে আমি ঠিক গুছিয়ে এত কথা বলতে পারি না, তবে এইটুকু বলতে পারি আমার এই এত বড় বিপদে প্রথম যাকে পাই যে একটা শক্ত হাত একটা আমাকে ধরেছিলেন সেটা একজন দাদা, তিনি হচ্ছেন গৌতম দা, তার সঙ্গে বৌদি। তবেই কিন্তু আজকে আমি এখানে এসে কথা বলার মতো জায়গাটুকু পাচ্ছি। হ্যাঁ, হয়তো আমি কিছুটা লেখাপড়া জানি, হয়তো মানে পারতাম হয়তো সংসারটাকে করতে, কিন্তু এইভাবে পারতাম না যেভাবে দাদা আমার পাশে এসে দাঁড়িয়ে প্রত্যেক দিন ফোন করে আমাকে শুধু একটা বলেছেন, পামেলা যা হওয়ার হয়ে গেছে, তোমাকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে তোমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে, তোমার মাথার ওপর কিন্তু অনেক দায়িত্ব। সেই মুহূর্তে আমি যে পরিমাণ ভেঙে পড়েছিলাম, দাদা যদি আমার হাতটা না ধরতেন আমার পক্ষে সম্ভব হতো না আজকে এই জায়গায় এসে আমি কোনো কথা বলার মতো। সে শুধু তাই নয়, শুধু বলেছেন 1 বছর তোমাকে সবাই দেখবে, সবাই তোমার খোঁজ নেবে, কিন্তু তারপর কিন্তু প্রত্যেকে তোমাকে ভুলে যাবে, যে যা নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। প্রত্যেক দিন এই কথাটা কিন্তু আমাকে উনি শুনিয়ে যেতেন। আমি সত্যি কথা বলতে কি আজকে আমি প্রত্যেকটা কথা ওনার আমি মানে অক্ষরে অক্ষরে আমি দেখেছি সেগুলো মিলে গেছে। হ্যাঁ, সবাই আমাকে ভালোবাসেন, সবাই আমার খোঁজ নেন, কিন্তু সেইভাবে পাশে থাকাটা আর কিন্তু পাইনি। আমার দিনকে দিন মানে চলাটা খুব শক্ত হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আমি একটা সামান্য একটা পেতে চাকরি করি, কিন্তু তার আগে গৌতম দাই আমাকে ব্যবস্থা করে দিয়েছিলেন সিরামে চাকরি করার, কিন্তু আমি পারলাম না নিজের অক্ষমতার জন্য, কারণ বাচ্চাটা এতটাই ছোট। আমি রাত্রি 11:30 12টায় যখন ফিরছিলাম ক্লায়েন্টের বাড়ি থেকে, এবার মেয়ে তখন কাঁদছে, তখন বাধ্য হয়ে যে ম্যাডামের হাতটাও আমাকে ধরিয়ে দিয়েছিলেন, সেটাও গৌতম দাই, শিল্পী ম্যাডাম, মানে একজন বড় দিদি বলুন যাই বলুন, সে এখনও পর্যন্ত সেই দিদি কিন্তু এখন আমার খোঁজ নিয়ে যান, প্রত্যেকটা সময় পাশে থাকেন, আমার আপদে বিপদে সেটাও তিনি খোঁজ নেন। অতএব সেই জন্য বলছি যে মানে আমি এত উপকৃত এই জায়গাটায় এসে, এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমি আসি কিন্তু আমার মেয়েকে নিয়ে, আমার খুব ভালো লাগে এই জায়গায় এসে।
এখনও পর্যন্ত ওনারা কিন্তু আমাকে সেইভাবেই দাদা বৌদি দুজনেই যখনই যাই ডেকে পাঠান, আমি কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে একটু আনন্দটা ওখান থেকে নিয়ে আসি। আর এটাই বলি যে এইভাবে সকলের পাশে আইকার থেকে আমাদের যেভাবে সবাই আপনারা আছেন, আমি যেন পারি আমার মেয়েটাকে আরও বড় করতে। আপনাদের আশীর্বাদটা আমাদের সবচেয়ে বড় দরকার আজকে। আপনারাও সবাই ভালো থাকবেন, আমিও চেষ্টা করছি লড়াইটা করার। ধন্যবাদ দিদি আপনাকে, আমরা সবসময় আপনার পাশে আছি। এবং আমাদের এখানে আরেকজন আছেন বর্ধমানেরই, ওনার হাজব্যান্ড আমাদের বর্ধমানেরই আইএফএ একজন ছিলেন, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ছিলেন, কৌশিক নন্দন, তিনি আজকে আমাদের মধ্যে নেই। চৌধুরীদা শিলিগুড়ি থেকে আজকে এসছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো একটু জোরে হাততালি দেবেন। ওখানে পাশে গিয়ে দাও। তো আজকে আইকা সবসময় ওনাদের পাশে আছে। তো আমি সুদীপ তারিকে অনুরোধ করব কিছু বলার জন্য। প্রথমেই আমি আইকার গৌতম দা এবং বর্ধমান চ্যাপ্টারের যারা আছেন, সুবীর দা, রথিন দা ইত্যাদি, আমি আরও সবার নাম এখানে বলছি না, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আজ থেকে 7 বছর আগে 2016 সালের আগস্ট মাসে আমি আমার হাজব্যান্ডকে হারাই। আমার বড় মেয়ে তখন ক্লাস 7-এ পড়ে, ছোটোটির বয়স তখন 2.5 বছর। যেদিন মারা যান সেই দিনই এইরকমই একটি অনুষ্ঠান বর্ধমান ভবনে ছিল এবং গৌতম দারা সেদিন বর্ধমানেই ছিলেন। সন্ধেবেলা সেদিনই গৌতম দা খবর পাওয়ার পর আমাদের বাড়িতে যান এবং সেই মুহূর্তে আমাকে অ্যাসিওর করেন কীভাবে আমাকে সাহায্য করতে পারবেন সেই সমস্ত কিছু বলে। এবং পারলৌকিক ক্রিয়া সমস্ত কাজ মিটে গেলে তারপরেই গৌতম দা যোগাযোগ করেন বর্ধমানে আমাদের যারা দাদারা আছেন তাদের মারফত। এবং সেই অবস্থায় আমি এতটাই অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিলাম, যদিও আমি বিগত প্রায় 2 দশক ধরে শিক্ষকতা জগতের সঙ্গে যুক্ত। শিক্ষকতা জগৎ বলা ভুল হবে, শিক্ষা সংক্রান্ত জগতের সঙ্গে যুক্ত। এবং সেই মুহূর্তে 2টি বাচ্চার লেখাপড়ার খরচ বা আমার ব্যক্তিগত খরচ সমস্ত কিছু চালিয়ে আমার পক্ষে আর কিছু করে ওঠাটাও খুব সমস্যা ছিল, সময়ের অভাবটাও একটা বড় সমস্যা ছিল। তো গৌতম দারাই আইকার পক্ষ থেকে এমনকি আমার বলতে দ্বিধা নেই, আমার ফিজ যেটা ট্রেনিংয়ের সেটা পর্যন্ত গৌতম দারা পেমেন্ট করে দিয়েছিলেন। আমি সবার কাছে অনুরোধ করব এটার জন্য একটা অন্তত এদের হাততালি প্রাপ্য, যদিও এই হাততালিটুকু দিয়ে এদেরকে সেইটুকু সেই ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। আজকে হয়তো আমি সেই টাকার অনেকটা বেশি টাকাও এদের প্রয়োজনে দিতে পারবো, সেইটুকু ক্ষমতা অন্তত আমার এসেছে, কিন্তু সেদিনের সেই সাহায্যটুকু আমি কোনোভাবেই ভুলতে পারি না, কখনো সেটাকে আমি পরিশোধ করতে পারবো না। তো এভাবেই এরা সকলের পাশে থাকবেন আমি জানি, এইটুকুই প্রত্যাশা। এবং এখানে যারা আছেন তাদের পরিবারের সকলে আমি যেখানে যদি থাকতেন তাহলে বরং এটা অনেক বেশি ভালো হতো যে তারা অনেকটা নিশ্চিন্ত থাকতে পারতেন যে আইকা নামক একটা ছাতার তলায় তাদের বাড়ির প্রিয় মানুষগুলো আছেন, যারা তাদের প্রতিদিনের যে প্রয়োজন, অর্থনৈতিক যে প্রয়োজন, সেই প্রয়োজনটুকুর মিটিয়ে চলেছেন। তাদের
ঈশ্বর না করুন কোনো কারণে যদি কোনো অনুপস্থিতি ঘটে, সেক্ষেত্রে অন্তত ভেসে যাবার পরিস্থিতি আসার আগে কিছু শক্ত হাত তাদেরকে তুলে ধরবেন। আমি আবারও একবার আমার এবং আমার 2 মেয়ের পক্ষ থেকে এদেরকে আভূমি প্রণাম জানাই। সকলে ভালো থাকুন। আপনারা শুনলেন আজকে আমাদের পরে যে প্যানেল ডিসকাশনটা আছে বিজনেস সাকসেশন প্ল্যানিং, তার আগে এই এক মিনিট যাবেন বিজনেস সাকসেশন প্ল্যানিংটার জন্য আমাদের প্রোগ্রামটা আছে, তার আগেই আমরা এটা করলাম এই কারণে কেন প্রয়োজন আপনারা আশা করি এবার ফিল করলেন যে আমাদের বিজনেস সাকসেশন প্ল্যানিংটা কেন দরকার। পরিবারগুলো কি হয়, এরা কি অন্যায় করেছিল, এরা আমাদের মতো ফেটার্নিটিকে বিয়ে করে কি অন্যায় করেছিল যে তারা তাদের পরিবারকে শেখাতে পারেনি যে তাদের অ্যাবসেন্টে তার পরিবারটা কী করে সে করবে। আমরা প্রতিদিন 100 কোটি 200 কোটি 1000 কোটি এইমের পেছনে সমানে দৌড়ে যাচ্ছি। এই দিয়ে কী হবে যদি আপনার বিজনেসটা না থাকে? আপনার পরে কে ধরবে? হালটা কেউ দেখেছেন? কেউ জানেন যে হোয়াট উইল বি হ্যাপেন আফটার ইউ? এইগুলো হচ্ছে দেখুন জলজান্ত উদাহরণ। এদের অবস্থা কি এটা ওরা একমাত্র জানে, আমরা কিছুটা জানি, বাইরে থেকে কতটুকুই জানবো ওদের যন্ত্রণাটা। আজকে আমি শুধু সবার কাছে আবেদন করবো, এই মেয়েগুলো হচ্ছে আমাদের, যদি আমরা মনে করি এটা আমাদের পরিবারের মেয়ে, তাই এদের আমি বলবো খেতে দিতে হবে না। এরা যাতে ভালো সুশিক্ষিত হয়, তার এডুকেশন হায়ার এডুকেশনের জন্য আমরা কি এগিয়ে আসতে পারি না সবাই মিলে? হ্যাঁ কি না? অবশ্যই। তো এদেরকে বলবো যতদিন এরা বড় হবে এদেরকে আমাদের প্রমিস করতে হবে আজকে যে এদের শিক্ষার জন্য যা খরচ হবে সেটা কিন্তু আমরা বিয়ার করব। অরুণময় দা অ্যাজ এ প্রেসিডেন্ট আপনাকে আসতে হবে, কমিট করতে হবে। কারণ আমাদের যদি আমরা আইকাকে যদি পরিবার মনে করি, তার ছেলে মেয়েদের যদি পরিবার মনে করি, তাহলে যারা হারিয়ে গেছে সেই ছেলে মেয়েদের দায়িত্ব আমাদের প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরি পারসন, অল দ্য কমিটি, অল দ্য মেম্বার্স। ইয়েস অর নো? আমি আইকার প্রেসিডেন্ট হিসাবে আমি ব্যক্তিগতভাবে কমিট করছি এবং সাংগঠনিকভাবেও আমি আপনাদের কাছে সেই প্রত্যাশাটা চাইব যে এদের শিক্ষার যা খরচা উচ্চশিক্ষা অবধি সেটা আমরা বহন করব। আমরা প্রত্যেকেই আমাদের পেশা থেকে কিছু কিছু রোজগার করি, কিন্তু আমাদের জীবনের মূল মন্ত্রটা হওয়া উচিত বহুজন হিতায় বহুজন সুখায়। কেবল নিজের হিত নিজের সুখ ভাবলে চলবে না, ওদের যদি কাজে আমরা লাগতে পারি আমাদের আয়ের কিছু অংশ দিয়ে, সেটাই আমাদের আইকার জন্য আমাদের ব্যক্তিগত সর্বোচ্চ সুখ উপলব্ধি হবে। আমি আশা করি আপনারা আইকার এই প্রচেষ্টাতে সামিল হবেন এবং সরাসরি যখন কোনো হেল্প করবেন কোনো ভায়া মিডিয়া না, এদের প্রত্যেকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে, এদের সাথে কমিউনিকেট করে এদেরকে ডাইরেক্টলি দেবেন। আপনার পাড়ার কোনো অ্যাডভাইজার বন্ধুর থ্রু দিয়ে দেবেন না, তাহলে তার কাছে টাকাটা এলআইসি প্রিমিয়ামের মধ্যে নাও জমা পড়তে পারে। তো দয়া করে বলবো যদি কাউকে দিতে হয় সরাসরি দেবেন, কারোর মাধ্যম নয়। ইয়েস অর নো? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা যেন থাকে। আর ওরটাও দাঁড়িয়ে গেছে, এ কিন্তু খুব বাজে অবস্থায় আছে জানি, যদি সম্ভব হয় কারো কিছু করার সরাসরি একে সাহায্য করবেন, এটুকুনি বলে রাখলাম। পরিমল মানে এনজেতে কাজ করতো, ওর পুরো ইউমটা চলে গেছে, সব কিছু গেছে, ওদেরও ইয়ারএন চলে গেছে। উনি তো তাও একটুখানি পড়াশোনা মানে টিচারি করে সার্ভাইভ করছে, এর সার্ভাইভ অবস্থা খুব খারাপ আছে। তো এইটা কিন্তু আমাদের এদেরকে ইনকামের পথেই আনতে হবে, তার সঙ্গে এদেরকে আগে ফার্স্ট এডুকেশন, খাওয়াটাও জোগাড় করবে কিন্তু এডুকেশন পারবে না দিতে, ঠিক কিনা? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সুবীর করে দাও তো, করে দাও। আর নন্দিতা আপনি কিছু বলবেন? আপনার তো কিছু বলার আছে। আমার বলার আছে, আমি কতগুলো কথা এখানে শুনেছি, সেইটার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে এখানে ডিসিপ্লিন নিয়ে একটা আলোচনা কোনো বক্তা বলেছে, তা গৌতম কর্মকার ভাই কথাটা যেটা বললো আমি মান্যতা দিচ্ছি, কিন্তু যেটাকে একটু অর্গানাইজ হয়ে করতে পারলে, যদি আমরা একটা বেনিফিশিয়ারি ফান্ড করি আইকার তরফ থেকে, সেই বেনিফিশিয়ারি ফান্ডের থ্রুতে রুট করলে ব্যাপারটা আরও ডিসেন্ট হয় আমার মনে হয়। আপনি যেটা বললেন আমি ভেবেছিলাম সেকশন 80G করে করব, কিন্তু করতে গিয়ে দেখলাম যে 80Gর কোনো বেনিফিট আর থাকছে না। এখন ট্যাক্সের যে লায়াবিলিটি আছে না, আপনি যখনই ফান্ড করতে যাবেন আপনার ট্যাক্স লায়াবিলিটিতে চলে যাবে। আবার সবার প্রশ্নটা পরে করে, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি বলি যে একে সাহায্য করার জন্য আপনি টাকা দিন, তাহলে আরও 5টা অর্গানাইজেশন তো বলবে এদের বোধহয় এটাই রোজগারের রাস্তা।
এইভাবে এরা কিন্তু কামাই করছে। এর চেয়ে আমাদের তো ডাইরেক্টলি এরা নিজেদের লোক, যাকে কিছু করার আছে ডাইরেক্টলি দিক না, আমাদের দরকার কি আছে অর্গানাইজেশনকে রুট করা, তাই না? তার অ্যাকাউন্ট নাম্বার তাদেরকে ডাইরেক্টলি দিক, তাতে যে দেবে সেও স্যাটিসফাই, যে নেবে সেও স্যাটিসফাইড। ওটা আমরা অ্যাকাউন্ট নাম্বার, নাম, ডিটেলস দিয়ে দেবো যার, এবং তার ফোন নাম্বার দিয়ে দেবো, সে ফোন করে জেনে নেবে যে ঠিক পেলো কি পেলো না। থ্যাংক ইউ। ঠিক কিনা? আপনার বয়সটা, আচ্ছা এই ইয়াং লোকটাকে জানেন বয়স কত? না না, বয়সটা একটু জানুন। বয়স ডিসক্লোজ করার তো দরকার নেই। এখন বলে দৌড়িয়ে দেখিয়ে দাও। না, এখানে বৌদি আছে, চিন্তা নেই, যদি আরেকবার বিয়ে হয় তাতে বৌদি আপত্তি নেই, আছে? কানুনের আপত্তি আছে, কানুনের কিছু নেই। আচ্ছা, আপনাদের আইডিয়া বলুন তো কত বয়স? না না, হ্যাঁ কত? 60 হ্যাঁ 60 আর যাই হোক, এনিওয়ে এটা বলে দিই 74 ইয়ার্স। আপনারা ভাবতে পারছেন আপনারা সুস্থ থাকবেন যারা ইয়াং, 74 বছর বয়সে এরকম স্টেজে এসে কথা বলার মতো? 74 ইয়ার্স, হি ইজ এ অ্যাক্টিভ আইএফএ। তার এইরকম এটা নেই। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমাদের যে প্যানেল ডিসকাশন, যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছিল, এই জিনিসটা আমি হয়তো বললে একটু অন্যরকম লাগবে। আমি যখন এনএসসি কেভিপি, মানে আমার পোস্ট অফিস এজেন্সি আমার 1986 সালের, 86-87 সালে, তো তখন কেউ ইনভেস্টররা বলতো আরে এনএসসি কেভিপি দেখাতে হয় না, এনএসসি কেভিপি দেখাতে হয় না, ওটার আমাদের ট্যাক্সে 16A-তে আসে না, বা ফর্ম 16A আসে না, টিডিএস হয় না। তো দেখুন, একটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মিউচুয়াল ফান্ডও সবাই তাই ভাবতো। মিউচুয়াল ফান্ডের কমিশন ডিস্ট্রিবিউটাররা অনেকেই এজেন্টরা দেখাতো না, পোস্ট অফিসের কমিশন দেখাতো না, কেন কি টিডিএস হতো না। তো আমাদের একটা জেনারেল টেন্ডেন্সি সবসময় আছে যে আমরা কীভাবে ফাঁকি দেবো, যদি কোথাও ফাঁকি দিতে পারি সেটা আমাদের কাছে বেশ উইন উইন সিচুয়েশন। কিন্তু সত্যি কথা যদি ভেবে দেখা যায় যে আজকে যদি ব্যাংকের এফডিতে ইন্টারেস্টের উপর ট্যাক্স আসে, তাহলে মিউচুয়াল ফান্ডের ইনকামের উপরে ট্যাক্সটা ফর্ম 16-এ আসবে না, বা 26AS-এ আসবে না, বা AIS-এ আসবে না, বা TIS-এ আসবে না, অর্থাৎ আপনার ট্যাক্স অ্যাকাউন্ট যেটা, সেই ট্যাক্স অ্যাকাউন্টে আসবে না, এটা ভাবাটা ভুল। কারণ ইন্ডাস্ট্রি আগে ছোট ছিল, আজ থেকে 10 বছর আগে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাইজ ছিল 7 লক্ষ কোটি টাকা। তার মধ্যে ধরুন কর্পোরেটের টাকায় ছিল 50%, হয়তো তার বেশি হবে, কম হবে না। আজকের ডেটা সেটা 44 লাখ ক্রোর্স। তো ন্যাচারালি সরকারের তো নজর পড়বেই যে এখানে রোজগার হচ্ছে, এখানে রোজগার আসছে, কিন্তু অধিকাংশ মানুষ এই রোজগারটাকে এড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা অভিপ্রেত, আমার কাছে এটা অভিপ্রেত ছিল। আমার কথাটা বারবার বলা উচিত হচ্ছে না, তবুও বলবো যে আমি সবসময় সমস্ত ইনভেস্টরদেরকে বলার চেষ্টা করেছি যে ডিসক্লোজার বা ট্রান্সপারেন্সি আমাদের জীবনের একটা অভিন্ন অঙ্গ হওয়া উচিত। আজকে যদি আমরা ভারতবর্ষ দেশ সম্বন্ধে আমরা কেউ যদি গর্ববোধ করি, তাহলে কিন্তু সেই গর্বের কারণ হবে ডিসক্লোজার বা ট্রান্সপারেন্সি। কিছু বক্তব্য যেটা বলছে থ্রেড, এটা মোটেই থ্রেড নয়, এটা হচ্ছে অপরচুনিটি। কারণ এই যে 26SA বা এই যে AIS-এ যেটা আসছে, তাই এটা
এটা মোটেই থ্রেটস নয়, এটা কিন্তু অপরচুনিটি। আমরা পুরোনো দিনে দেখেছি আমাদের সব টিডিএস কাটতো, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক কোম্পানি আমরা ব্রোকারেজ পেতাম, টিডিএস কাটতো, টিডিএস সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিত, তারপরে ধরো পেমেন্টই করতো না। এবং আর একটা প্রবলেম হতো আমার একটা পুরোনো কেসেতে ওই টিডিএস সার্টিফিকেট দিয়েছে, ওরা ম্যাচ করতে পারেনি, হিউজ টাকা, আমার প্রায় 20 লক্ষ টাকার মতন ক্লেম করে দিয়েছে, বলছে আপনার টিডিএস সার্টিফিকেট মিসম্যাচ হয়ে গেছে। কিন্তু এই 26 আসার পর আমাদের ইনকাম ট্যাক্সের অনেক সুবিধে হয়ে গেছে, কারণ ওখানে সমস্ত কিছু ওখানে আমরা পেয়ে যাচ্ছি। আমাদের নিজেদের কোনো যদি অ্যাকাউন্টস ভুল হয় সব 26 এসে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর নিউ অ্যাক্ট যেটা বলছে, যেটা আর একটা যেটা হ্যাঁ, এবং কিন্তু ইয়েতে আপনার কি বলে ইনকাম ট্যাক্সে যেটা আইএস যেটা আসছে, সেখানে এখনও কিন্তু অনেক ভুল কিছু আসছে, যেটা জানা দরকার। ধরুন আমি ধরুন ইনভেস্ট করেছি আমার নামে, সেকেন্ড নেম আমার ওয়াইফের রয়েছে, থার্ড নেম আমার ছেলের রয়েছে, বাই হোক, ইনকাম ট্যাক্স কী করছে, এটা বিরাট মারাত্মক ভুল করছে অন দ্য বেসিস অফ দ্য প্যান নাম্বার। আমি সেদিন যখন একটা মিটিং হয়েছিল, সেবি ছিল, এমপি ছিল, আমি এদের চেয়ারম্যান, ওখানে সব মিটিং আমি বলেছিলাম, বললো না নিশ্চয়ই আমরা ওটা দেখছি। এবার এখানে করছে কি, 3 জন কাছেই 3টে আইএসেই নাম পাঠিয়ে দিচ্ছে যে এক্স ইনভেস্ট করেছে এখানে একটা, তারপরে আমি বললাম আমি তো এখানে ইনভেস্ট করিনি, তারপরে হ্যাঁ এই প্যানে আছে আপনার এখানে সেকেন্ড নেম। এই ডিফিকাল্টিসগুলো যেগুলো ভুল আছে, এগুলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে এক্ষুনি ওগুলোকে করতে হবে, না হলে আমাদের কিন্তু অনেক প্রবলেম হবে। কিন্তু এই এআইএস এর জন্য আরও অনেক সুবিধা হচ্ছে। ধরুন অনেক সময় আমরা কারণ সুইচ ট্রানজাকশানটা হচ্ছে অ্যামাউন্ট টু ফ্রেশ ডিপোজিট, তা সুতরাং সুইচ যখন হচ্ছে আমাদের এখানে অনেক সময় ইনকাম ট্যাক্সের প্রবলেম হয়ে যাচ্ছে, সুইচগুলো আমরা ক্যাপিটাল গেইনে দেখাচ্ছি না বা ভুলে যাচ্ছি, কিন্তু এখানে এআইএস অনেকভাবে হেল্প করছে। তাই আমার মতে এই যে নতুন রেগুলেশন, নট দ্য থ্রেট বাট দ্য অপরচুনিটি। আমি একটা কথা বলি যে এটা বহুদিন আগে থেকে আমি দুর্গাপুরে ITR 2 আমি কাউকে ছোট করছি না, বহু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পর্যন্ত ITR 2 করতে চান না। ক্যাপিটাল গেইন 112 যে সেকশনটা আছে, ওই 112 সেকশনের যে পেজগুলো আছে, কলামগুলো আছে, সেগুলোকে নির্দিষ্ট করে রাখতে চান না। আজ থেকে 10 বছর আগে থেকে আমি প্র্যাকটিস শুরু করেছি যে এইটা যদি থ্রেট হয় তাহলে আমাকে কি করতে হবে, এটা তো আসবেই, আমাকে করতে হবে কি, বেশ কিছু ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে আমাকে তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে বলতে হবে এইভাবে করুন। এবং আমার ইনভেস্টরদেরকে কী করেছি যে এই 10 জনের মধ্যে আপনি আপনার কাছাকাছি কারোর সঙ্গে পরিচিত, তার সঙ্গে জুড়ে যান, তার থ্রু দিয়ে ITRটা ফিল আপ করুন, আপনার কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা হয়, কারণ ক্যাপিটাল গেইন স্টেটমেন্ট আমি আমার সফটওয়্যার থেকে পাঠাচ্ছি, অন্য জায়গায় যদি কোনো কিছু না করে থাকে, অতএব আপনারা আপনাদের নিজস্ব সফটওয়্যার রাখুন, ক্যাপিটাল গেইন স্টেটমেন্ট জেনারেট করুন, ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে একটা আপনাদের রিলেশনশিপ তৈরি করুন, যারা আপনার ইনভেস্টাররা তার কাছে যাবে, যাতে করে সিমলেস কাজটা হয়ে যায়। আমার ক্ষেত্রে এবছর প্রায় 800 ক্লায়েন্টসে সেটা হয়েছে, সিমলেস হয়েছে, কেউ কোনো কমপ্লেন করেনি। যা ট্যাক্স হয়েছে আপনার পোস্ট ক্যাপিটাল গেইন 4টে আছে, শর্ট টার্ম, লং টার্ম, একটা ডেট, একটা ইকুইটি, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় আমি স্পেসিফিক্যালি বলতে পারি, আমার যতটুকু জ্ঞানগম্যি আছে আর কি সামান্য, কেউ যদি আমাকে ফোন করে এ ব্যাপারে হেল্প চায়, আমি সর্বতোভাবে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ রাজীবদা। আপনাদের কিছু বলার আছে এ ব্যাপারে, এই প্রশ্নের কোনো মতামত কিছু বলবেন, সংক্ষেপে বলুন। ধন্যবাদ। আমি দেবব্রত চক্রবর্তী, আইকার একজন সদস্য। আজকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি খুব কৃতজ্ঞ আইকার সবার কাছে। প্র্যাকটিক্যালি ক্যাপিটাল গেইনস এই হেডটা না খুব মারাত্মক। এতদিন ধরে না উইদাউট প্র্যাকটিসের ফলে গদে ইনকাম ট্যাক্সের উকিলগুলো ছেড়ে দিচ্ছিল। ITR 2 যে এত বড় একটা জিনিস আছে, এটা নিয়ে কোনো আলোচনাই ছিল না, কোনো চিন্তাভাবনাই করতো না, এবছরও চিন্তা করেনি। আমি বেশ কিছু উকিলকে জিজ্ঞেস করাতে বলছি গ্রস ইনকামের সঙ্গে অ্যাড করে দিচ্ছে। গ্রস ইনকামের সঙ্গে অ্যাড হবে কেন ওটা? বলছে কী করবো বলো দাদা। আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উকিল সব থাকে, তাদেরকে পর্যন্ত গাইড করতে হচ্ছে। আমি বলছি এটা কী করছেন আপনি ভালো করে দেখুন, আমরা তো বের করছি। দাদা যে বললেন যে আমরা আমাদের নিজেদের মেশিন থেকে তো বের করে দিতে পারছি, আপনারাও করুন, ইনভেস্টারকে গাইড করুন এই জায়গাটা।
আগামী দিনে প্রচুর কাজে লাগবে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা একটু অ্যাড করে দিই। ক্যাপিটাল গেনের কথা যখন বললেন, এবার হচ্ছে ক্যাপিটাল গেনেতে না আমাদের ধরুন ইকুইটি ডেট ফান্ডে যেমন ইন্ডেক্সিং হয়, ইকুইটি ফান্ডে তেমনি গ্র্যান্ডফাদারিং হয়। তা এখন রিটার্নটা এত সুন্দর করে দিয়েছে, কিন্তু আমাদের নিজেকে কিচ্ছু বার করতে হবে না। আমরা যদি পারচেস ডেট দিয়ে দিই আর ওখানে যদি রিটার্ন টিক মেরে দিই যে এসটিডি পেড, অটোমেটিক ক্যাপিটাল গেইন ক্যালকুলেশন করে দিচ্ছে। সুতরাং এটা গ্রেট অপরচুনিটি। মানে অনেক ধরুন যারা এমনি ছোটোখাটো যারা কাজ করে হয়তো জানে না, যারা অ্যানুয়াল রিটার্ন ফিল আপ করে ইনকাম ট্যাক্স রিটার্নে, এত ইজি করে দিয়েছে। যদি ওটা ডেট ফান্ড হয় সেখানে টিক মেরে বলতে হবে ইন্ডেক্সিং নট ট্রানজ্যাকশন এসটিডি নট পেড বলে অটোমেটিক। আমরা একটা কদিন আগেই করছিলাম যেখানে প্রফিট দেখিয়ে দিচ্ছে 60,000 টাকা, সেখানে দিয়ে ইন্ডেক্সিং মারছি দেখলাম লস দিতে 1.5 লাখ টাকা। তাহলে আমার প্রথম প্রশ্ন উত্তরে সবাই বলছে যে এটা যথেষ্ট একটা ইতিবাচক প্রভাব ফেলবে। আমি একটা দ্বিতীয় প্রশ্ন আমার এখানে দিতে চাইছি, সেটা হচ্ছে এখন আমরা যারা, একজন বক্তা বলে গেছেন যে আমরা যারা পুরনো অ্যাডভাইজার রয়েছি তারা এখন বেশিরভাগ ক্ষেত্রে ব্যস্ত আছি পুরনো ইনভেস্টারের সার্ভিস মেনটেনেন্স ইত্যাদি সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে। দিনের প্রায় অধিকাংশ সময় আমরা কেওয়াইসি আপডেশন অফ নমিনি, ইমেল আইডি আপডেশন, এই সব কাজেই আমাদের অধিকাংশ সময়টা ব্যয় করে ফেলছি। তার ফলে আমরা নতুন কাস্টমারের দিকে যেতে পারছি না, এরকম একটা অভিযোগ বা এরকম একটা আলোড়ন উঠেছে। বিশেষত আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারদের ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে বলছি। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, দূর ভাল লাগে না, এর ইমেল আইডি করতে হবে, ওর নমিনি করতে হবে, পাচ্ছি না, এই সমস্যাটা কি আপনাদের মনে হচ্ছে না যে আমাদের ব্যবসাতে একটা সাময়িকভাবে হলেও একটা বাধার সৃষ্টি করছে, করতে ইচ্ছা করছে না, এরকম একটা মনোভাব আনছে? আমি এর উত্তরটার জন্য আমাদের বর্ধমানের ভূমিপুত্র দেবাশিসকে বলছি। দেবাশিস, তুমি এটার ব্যাপারে কিছু বলো। দেখুন, যে কোনো চেঞ্জেস এলে সেটা আমাদের কিছু করার নেই, সেটাকে মেনেই নিতে হবে। সেটাকে কি করে ওভারকাম করা যায় সেটাকে ভাবতে হবে। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করতে হবে, নিজেদেরকে একটু ফিনটেক ওরিয়েন্টেড হতে হবে, এবং এটার জন্যে যে নিউ ইনভেস্টর অ্যাকুইজিশন করা যাবে না এটা আমি বিশ্বাস করি না। দুটোই পাশাপাশি করতে হবে। আমার ওই ওল্ড ক্লায়েন্টই তো আমার আবার নিউ ক্লায়েন্ট, ওরই তো রিলেটিভরা আমার ক্লায়েন্ট, ওরই যে বিভিন্ন ছেলে, ওর বাড়ির লোক বা ওর বন্ধু বান্ধব, সেই তো আমার ক্লায়েন্ট। আমি যদি ওকে সার্ভিসটা দিতে পারি, ওই আমাকে রেকমেন্ড করবে আরও কিছু ক্লায়েন্টের জন্য। তো আমার মনে হয় এটাকে দেখুন, আমাদের সার্ভিসের উপরই কিন্তু মানে ব্যবসা আর কি ডিপেন্ড করে অনেকটাই। তো ক্লায়েন্ট যেহেতু রেফারেল দেয়, হ্যাঁ, আদার্স ইয়ে করে, তো আমার মনে হয় এটা কোনো অব্লিগেশন নয়, এটাকে ওভারকাম করা যায় আর কি। কেউ বলবেন কিছু? দ্বিতীয় যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গটার উত্তরে আমি একটুখানি বলি। আজ থেকে 20 বছর আমাদের আগে যে রোজগারটা করতাম, 20 বছর বাদে তার কয়েক গুণ বেশি রোজগার করি। কি করে করলাম? কারণ সত্যি কথা বলতে কি, আমার মাসিক যা রোজগার তার 1 টাকা রোজগারের মধ্যে 90 পয়সা আসে মিউচুয়াল ফান্ড থেকে। আমার 14 থেকে 15টা স্টাফ আছে। আমি খুব সুশৃঙ্খলভাবে তৈরি করছি অর্গানাইজেশনটাকে। আমার অর্গানাইজেশনের নাম নিবেদিতা মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস প্রাইভেট লিমিটেড। চাকদার মতন প্রত্যন্ত গ্রামে কাজ করছি। কিভাবে করছি? আমার অফিসে গেলে দেখতে পাবেন যে আমার কাজগুলো না সব ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে সুন্দর করে। যে মিউচুয়াল ফান্ড সেক্টরটা দেখে, সে মিউচুয়াল ফান্ডটাই দেখে। এই যে আজকে আমি অফিসে নেই, ও কিন্তু সেল করছে, আমি মেসেজ পাচ্ছি, কোনো অসুবিধা নেই, অনলাইনে সেল করছি। যে ট্যাক্সের সাইটটা দেখে, আমাদের বিভিন্ন স্কুলের ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা হয়, তো যে ট্যাক্সের সাইটটা দেখে সে কিন্তু নিশ্চিন্ত মনে বসে আছে, ও কাজ করে যাচ্ছে। তো আমরা যদি এফিশিয়েন্ট স্টাফ রিক্রুট করি এবং তাদেরকে যদি ডিস্ট্রিবিউট করে দিতে পারি, তাহলে
আপডেট জিনিসটাও হবে, আবার পুরনো কাস্টমারগুলোকেও আমরা কিন্তু সার্ভিসটা পুরোপুরি দিতে পারবো। তো আমাদের উচিত যে মানুষগুলোর জন্য আজকে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি তাদেরকে সহযোগিতা করা, সেবা করা, এটা যারা উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে এসেছে সেটুকু আমাদের মনে হয় সার্ভিসটা দেওয়া উচিত। ঠিক এই সিস্টেমে করলে পরে ভালো হয়। ধন্যবাদ। স্যারিও ঠিকই বলেছেন। আমাদের এই সার্ভিসের ব্যাপারটা নিশ্চয়ই ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই সার্ভিসটা দিলে কিছু ব্যাড কিছু গুড দুরকমই আমাদের এফেক্ট আসে। গুড বলতে কি এই সার্ভিসগুলো দিলে যারা কিছু লোক আছে ইনভেস্টর, তারা আবার কিছু নতুন ফান্ড ইনভেস্ট করে বা হ্যাপি হয়। আবার কিছু কিছু আছে যারা ধরুন ওগুলো ঠিক আপডেট হয়ে গেল, টাকাগুলো তুলে নিয়ে চলে যায়, বলে আর ইনভেস্ট করবো না, পুরনো টাকায়। কিন্তু আমাদের সার্ভিসটা দেওয়া দরকার, এবং ওই সার্ভিসটা দিলে অবশ্যই বিজনেস নিশ্চয়ই বাড়বে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন এখানকার যারা আছেন ডিস্ট্রিবিউটার মণ্ডলীর কাছে, আমার তৃতীয় প্রশ্ন। বিশেষত আমরা আজকে যেখানে এই সেমিনারটা করছি এটা একটা B30 লোকেশন, এবং B30-তে আগে একটু বর্ধিত রেটে কমিশন দেওয়া হতো, যেটা কিন্তু অনেক ডিস্ট্রিবিউটারকে এই কাজে আনতে মানে উৎসাহ দান করেছিল বলে আমি মনে করি। B30-র কমিশন বা ডিস্ট্রিবিউশন এটা কমে গেছে। ইন্ডাস্ট্রি বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো কমাতে হবে, র্যাশনালাইজ করতে হবে, সেটা আমিও মানি। কিন্তু যারা ছোট AUM ছোট সবে শুরু করেছেন, তাদের রোজগারে যথেষ্ট ভাঁটা পড়েছে, এবং এই ভাঁটা পড়ে যাওয়ার জন্য তাদের কাছে কি এখন মিউচুয়াল ফান্ড ব্যবসাটা করা, আমি ছোট ডিস্ট্রিবিউটারদের বলছি, খুব ছোট যারা কাজ করতে এসেছিলেন গত 2-3 বছরে, তো তাদের কাছে এই যে B30-র কমিশনটা যে কমে গেল, তাতে তাদের উৎসাহে কি ভাটা পড়ে যাবে? তার ফলে তারা অন্য কোনো ব্যবসায় যেখানে আরও বেশি টাকার হাতছানি আছে সেই দিকে আবার আগের মতো চলে যাবে? এ বিষয়ে আমি রাজীব দাকে কিছু বলবার জন্য বলছি। ধন্যবাদ। B30 যে 1 বছরের জন্য আমাদের এক্সট্রা একটা রেমুনারেশন দেওয়া হতো, সেটা ডেফিনেটলি একটা ইনসেন্টিভ আকারে আমাদের কাছে উপকারে লাগতো। কারণ B30 লোকেশনে যে অ্যাভারেজ টিকিট সাইজ সেটা অন্যান্য লোকেশনের থেকে যথেষ্ট কম। তার অর্থ যে প্রকিউরমেন্ট কস্ট একটা বিজনেস তুলতে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার দূরে যাওয়া, একবারের জায়গায় 2বার যাওয়া, 3বার যাওয়া, অ্যাপ্লিকেশনকে তুলে নিয়ে এসে প্রসেস করে R&Tকে জমা দেওয়া, সব মিলিয়ে ছোট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভায়াবিলিটি বলে আমরা যে জিনিসটা বুঝি সেটা কিন্তু খুবই কম। কিন্তু কিছু জিনিস ঘটেছে যেটা আমরা সুযোগের অসৎ ব্যবহার করেছি, সেটা উপরতলায় খবর গেছে। আমরা সুযোগের কিছু মানুষ আমরা সেখান থেকে কিছু মানে যেটা না করা উচিত সেটাও আমরা করেছি। তো সেটা করার পিছনে অনেক কিছু যুক্তি তর্ক আসবে, সেখানে সবাই এর মধ্যে দোষী বা দায়ী ছিল। AMC লেভেল আরও বেশি দায়ী ছিল, তারাও ইনসিস্ট করেছে, তারাও বুঝিয়েছে আপনি আপনার ইনকাম বাড়ান এইভাবে র্যাম্প্যান্ট সুইচ করার মাধ্যমে। তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলবো যেটা ওয়েলকাম নোট। কিন্তু উনি যেটা আমাদের সঞ্চালক আমাদের যেটা বললেন সেই কথাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যে ছোট যাদের AUM তাদের পক্ষে সাস্টেন করা আমার মনে হয় যথেষ্ট কষ্টসাধ্য, যথেষ্ট দুরূহ, এবং তাদের মধ্যে হয়তো অনেকেই চেষ্টা করবেন যে ইন্স্যুরেন্স বিজনেসের দিকে বেশি করে কনসেন্ট্রেট করতে, বা হাই ভ্যালু বা হাই কমিশন বা হাই আর্নিং যেখানে আছে সেই দিকে ঘুরে যেতে। কারণ মিউচুয়াল ফান্ড বিজনেসটা উঁচু বাজারে খুব সহজ, কিছুটা সহজ, কিন্তু নিচু বাজারে মারাত্মক কঠিন। যদিও আমরা এখন মার্কেট র্যালি উপর দিকে আছে, তাই হয়তো খুব একটা অসুবিধা হচ্ছে না যবে থেকে B30 উঠে গেছে, কিন্তু মার্কেট র্যালি যদি না থাকে তাহলে ছোট AUM ডিস্ট্রিবিউটারদের পক্ষে সাস্টেন করা যথেষ্ট কঠিন এবং কষ্টসাধ্য। উনি ঠিকই বলেছেন।
কারণ এই ছোট ডিস্ট্রিবিউটারের পক্ষে বিজনেস করা এখন ভীষণ মানে অসুবিধাজনক হয়ে গেছে। কারণ আমরা যে আজকে যে বিজনেস করি বেশিরভাগ দেখবেন যারা পুরনো এইএম আছে আমাদের এক্সিস্টিং ক্লায়েন্টই বেশি বিজনেস দিচ্ছে বা তাদের সোর্সে। নতুন ক্লায়েন্ট অ্যাকুইজিশন কিন্তু অনেক কম, নিউ জেনারেশন তারা কিন্তু সব অনলাইনে চলে আসছে। তারা আজকে যে ছোট ডিস্ট্রিবিউটার যারা আসবে তারা যদি B30-তে কাজ করে এবং অত সামান্য যদি বিজনেস করে তাদের পক্ষে কিন্তু বিজনেস করা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে এই আপনার এই নতুন স্কিম এই উইদাউট B30 ইনসেন্টিভে। সেই জন্যে তাদের মানে ভলিউম বাড়াতে হবে এবং অনেক নানানভাবে কাজ করতে হবে, কিন্তু এমনি করা খুবই মানে টাফ ব্যাপার হয়ে গেছে আমার মনে হয়। এটা B30 লোকেশনে আর কেউ বলবেন, চৌধুরীদা কিছু বলবেন? B30-তে সমস্যা তো শোনা যাচ্ছে তো, এটা নিয়ে বলবেন। B30 সমস্যা নিয়ে আলোচনা হলো সেটা আমি অ্যাডমিট করছি, কিন্তু যারা নতুন যারা এসেছেন তাদেরকে সঙ্গে সঙ্গে এটা আমি রিকোয়েস্ট করব যে দেখুন মিউচুয়াল ফান্ডে তো সেরকম পেনিট্রেশন হয়নি শুরুতে। যারা নতুন যারা এসেছেন আমি ধরে নিচ্ছি তাদের বয়স কম, আপনাদের একটু হার্ডশিপের ভেতরে এখন এগিয়ে যেতে হবে। আগামী দিনে বিরাট সম্ভাবনা আছে মিউচুয়াল ফান্ডে। এখন আমাদের কিচ্ছু কাজ হয়নি, আপনি অনেক সকাল থেকে আলোচনা শুনলেন, মাত্র 2 কোটি 3 কোটি পোর্টফোলিও আমাদের কাছে আছে, ডিম্যাট অ্যাকাউন্ট তার থেকে অনেক বেশি আছে, ইনকাম ট্যাক্স রিটার্ন অনেক বেশি যায়। সুতরাং পোটেনশিয়ালিটি, ইমেন্স পোটেনশিয়ালিটি আছে, কাজ করে ওটা বসাতে হবে। এছাড়া আর কোনো কিন্তু অল্টারনেটিভ আছে বলে, এছাড়া অন্যান্য 2 ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আপনি নিতে পারেন। ব্যাংক এফডি ছাড়াও কর্পোরেট এফডি হয়, আরও কিছু কিছু প্রোডাক্ট আছে, এনপিএস হয়, সকালবেলা আলোচনা হয়েছে। ইউ শুড বি এ ফাইন্যান্সিয়াল কনগ্লোমারেট। যদি আপনি ফাইন্যান্সিয়াল হাব হয়ে যান কাজের কোনো সমস্যা আপনার কাছে নেই। ইন্স্যুরেন্স বিক্রি করবেন কি করবেন না সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু মিউচুয়াল ফান্ড রিলেটেড অনেক কাজ বাজারে আছে, সেটাতে বেশি আমাদের ফোকাস করলে আশা করি অসুবিধা হবে বলে আমি মনে করি না। আমি যখন কাজ করি, আমি অ্যাকচুয়ালি এটি গ্রামে থাকি, আমি যখন কাজ করতাম তখন মিনিমাম টিকিট সাইজ খুব কম ছিল, যেটা 5,000 10,000 টাকা টিকিট সাইজ ছিল। হয়তো 10 কিলোমিটার দূরে যাচ্ছি, 15 কিলোমিটার দূরে যাচ্ছি, তার কস্টিংও অনেক বেশি পড়ছে। কিন্তু আজকের দিনে টিকিট সাইজ কিন্তু বেড়েছে, আজকে মিনিমাম এসআইপি সাইজ সেটাও কিন্তু বেড়েছে। মানুষের মধ্যে একটা কনসাসনেস এসেছে, মিউচুয়াল ফান্ড নিয়ে একটা কি বলবো আলোচনা চলছে। এই যে ট্যাক্সেশন একটু আগেই বললেন, দেখুন যখন আমাদের ট্যাক্স ফ্রি টাকা ছিল ইকুইটি মিউচুয়াল ফান্ডে, তখন কটা মানুষ এই নিয়ে চর্চা করতো। আজকে কিন্তু ট্যাক্স লাগু হওয়ার পরে মানুষ কিন্তু এই নিয়ে চর্চা করছে, ট্যাক্স নিয়ে। তার মানে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে মিউচুয়াল ফান্ড আগে মানে একটা কোথাও গিয়ে আলোচনা হচ্ছে বললে যেন কি অপরাধ করে ফেলেছি, কিন্তু আজকে গিয়ে দেখছি যে তারাই জিজ্ঞেস করছে যে মিউচুয়াল ফান্ড নিয়ে বলুন। হ্যাঁ, এইটা আমার মনে হয় পজিটিভ দিক। তো যারা নতুন নতুন তো আসবেই, তো তাদেরকে এই যে আমাদের পিয়ালি ম্যাম এসেছিলেন, পিয়ালি বসাক, উনি যে এভারেস্টে উঠেছিলেন অনেক কষ্ট করে উঠেছেন। তো একটা নতুন ছেলে তাকেও কষ্ট করতে হবে, এবং সেইটা যদি করতে পারে তাহলে আমার মনে হয় তারাও কিছুদিন পরে তারাও জায়গা পাবে। আমার শেষ প্রশ্ন এই বিষয়ে যে মিউচুয়াল ফান্ডের সমান্তরাল কিছু প্রোডাক্ট বা কিছু স্কিম, যাকে আমরা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট স্কিম বলে থাকি, যেমন ধরুন P2P, যেমন ধরুন মার্কেট লিঙ্ক ডিবেঞ্চার, যেগুলোর মধ্যে ফিক্সড ইন্টারেস্ট বলবো না, ফিক্সড একটা রিটার্ন পাওয়ার মানে একটা হাতছানি আছে, সেগুলো আস্তে আস্তে বাজারে আসছে। তো আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দিলীপদা আপনাকে আমার জিজ্ঞাসা যে এই স্কিমগুলো কালে দিনে, কারণ শেষ পর্যন্ত আমরা সবাই দিনের শেষে আমাদের বিনিয়োগকারীরা বুঝতে চায় যে আমি কত পেলাম। মানে দেখুন, আমি যেটা বলছি খুব সহজভাবে বলার চেষ্টা করছি, হয়তো এর মধ্যে কিছু অতিরিক্তও থাকতে পারে। তো এই পেলাম ব্যাপারটা মানে সুদ লুকিয়ে আছে। তো এই প্রোডাক্টগুলোর যদি ক্রমশ উত্তরণ হয় তাহলে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন বা মিউচুয়াল ফান্ড বিজনেসের ক্ষেত্রে এর কতটা প্রভাব পড়বে শর্ট রানে? দিলীপদা, আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটা চাইছি। অল গ্লিটার ইজ নট গোল্ড। তাই P2Pর মধ্যে কিছু ভালো ভালো অর্গানাইজেশনও আছে আমার মনে হয়, সেগুলো জাস্ট লাইক মিউচুয়াল ফান্ড
তা এখন লোকে কিন্তু সেগুলো ঠিক মতন বিশ্বাস করতে পারছে না। তাদের কনসেপ্ট, যেমন প্রথম দিকে লোকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বুঝতে পারেনি। আমরা যখন ইউনিট ট্রাস্ট করতাম লোককে অনেক করে বোঝাতে হয়েছে হোয়াট ইজ ইউটিআই, হোয়াট ইজ ইউনিটস। কিন্তু এইগুলো আপনার আস্তে আস্তে, কারণ এই পিটুপি যে যেগুলো রয়েছে, প্রোডাক্ট কতগুলো রয়েছে, তারা কিন্তু ভালো, কারণ তাদের ওই রিস্কটা স্প্রেড হয়ে আছে। ধরুন আপনি 10,000 টাকা লোন দিলেন, 10,000 টাকা দিলেন, ওরা ডাইরেক্টলি 10,000 টাকা কী করছে, 100টা লোককে ভাগ করে দিচ্ছে, কি 150টা লোককে, হয়তো এক একজনকে 150 টাকা 200 টাকা করে দিচ্ছে। তা ইন কেস অফ মানে ডিফল্ট যদি হয়ও, তাতে কোনো মানে ইনভেস্টারের দিকে পড়ছে না। আর একটা কারণ হচ্ছে কি, ওরা রিটার্নটা অনেক বেশি আর্ন করছে, আর সেখানে ওরা দিচ্ছে ধরুন মানে ডিপেন্ড করছে কি 8%, 10 এরকম সব দিচ্ছে। তার মধ্যে কিছু কিছু ভালো অর্গানাইজেশন আছে, এগুলো কিন্তু ঠিক মতন করলে আমার মনে হয় এরা সার্ভাইভ করতেও পারে এবং অনেক বিজনেস এদের বাড়তেও পারে। কারণ এই যেমন বাজাজ ফিনান্স, দেখুন বাজাজ ফিনান্স কিন্তু কোনো লোন দেয় না, মানে যেটা ডোমেস্টিক আইটেম যদি আপনি কিনতে যান, যে কোনো জায়গায় কিনবেন, সেখানে বললো যে 1 লাখ টাকা দাম, আপনি 10,000 টাকা দিন বা 20,000 টাকা দিন, 8টা ইনস্টলমেন্টে আপনি শোধ করুন, বাজাজ ফাইন্যান্স আপনি করবে, আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। আমি একবার দোকানে একটা প্রোডাক্ট কিনতে গেছিলাম, আমি বললাম ভাই পুরো ক্যাশটাই দিয়ে দিচ্ছি, একটু ডিসকাউন্ট করে দাও না। বললো না, করা যাবে না, কারণ আমরা এখান থেকে আমাদেরকে ওরা কিন্তু এই বাজাজ কিন্তু কোনো ওখানে ইন্টারেস্ট পায় না, কমিশন পায় অন দ্য প্রোডাক্টের ওপর। তা পিটিপিও কিন্তু মার্কেটে আস্তে আস্তে মার্কেট শেয়ার নিতে পারে যদি ওরা ভালোভাবে, কারণ ওরা পুরোপুরি ডিজিটাল, কারণ ওখানে আপনার ওই ল্যাপটপ মোবাইল থেকেই হবে, ওখান থেকে অটোমেটিক টাকা চলে যাবে এবং দেখতেও পাবেন যে আপনার এই টাকাটা কটা লোককে ধার দিয়েছে, এবং এটা ইজ আরবিআই রেগুলেটেড অলসো। তা সুতরাং রিস্ক তো ওখানে আছে, কিন্তু আরবিআই রেগুলেটেড। কিন্তু পিটুপি যদি ঠিক মতন সার্ভিস দেয় বা তা এটা, কিন্তু পিটুপিও আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করতে পারে। সঞ্চালকের এই প্রশ্নের উত্তর আমি একটুখানি বলি। আমি 91 সালে এমকম পাস করে প্রথম আমি এলআইসির এজেন্সি নিই। লোকের বাড়ি বাড়ি যেতাম, অনেক তাচ্ছিল্য, অনেক সেসব প্রশ্নটা থাক। তারপরে পোস্ট অফিসের এজেন্সি নিই। একসময় পোস্ট অফিসে বসে থাকতাম, মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, এর জিনিস লিখে দিতাম, ওর জিনিস লিখে দিতাম। এলআইসির জেডএম ক্লাব মেম্বার অবধি হলাম। হতে হতে পরিবর্তন একটা ফ্যাক্টর, সব সময় পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তিত না হই আমরা, তাহলে আমরা অন্ধকারেই থাকব। তো এলআইসির এজেন্সি থেকে পোস্ট অফিসের এজেন্সি, পোস্ট অফিসের এজেন্সি থেকে এমপি পাস 2003 সালে, 2003 সালে এমপি পাসে থেকে আমার বাড়িতে একটা টিনের ঘর ছিল, সেখানে বসেই আমি ব্যবসা করা শুরু করলাম। আমি বাইরে বেরোবো না। তখন তো এই অলিখিতভাবে আমি বলতে থাকলাম যে আমি একজন অ্যাডভাইজার। নাও বিগত 10 বছরের মধ্যে পোস্ট অফিসে কয়দিন গেছি সন্দেহজনক, এলআইসিতেও তাই। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে অফিসে বসি, রাত্রি 7টা অবধি অফিসে থাকি। আমার কাজ শুধু বসে থাকা। মানুষের কাস্টমার আসে অন্তত পক্ষে রেগুলার অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 25টা ইনভেস্টার আসছেই। নিড অ্যানালিসিস করি। নিডটা অ্যানালিসিস করবার সময় আমি আমার প্রফিটের থেকে কাস্টমারের জায়গাটাকে বেশি গুরুত্ব দিয়ে এবং তারপরে আমি রাত্রি 7টার আগে, 7টা কোনো দিন 7:30, কেউ আগেও অ্যাপয়েন্টমেন্ট নেয় যে কখন আসবো, কোন টাইমটায় আসবো, সেটাও নাই। আমাদের মতন একটা একেবারে ইন্টেরিয়ার জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু চালিয়ে যাচ্ছি। পরিবর্তন করুন, এডুকেশন নিন, এডুকেটেড হন, শিখুন। প্রচুর শেখার আছে। ভাবুন, টিভি, রেডিও, জাজ, সিরিয়ালস, এভরিথিং, সব সময় দেখবেন যে আপনার কাজটা কি, আপনার কাজটার সঙ্গে যে জিনিসটা দেখছি তার মধ্যে থেকে কতটুকু আপনার অংশটা নেওয়া আছে, সেটুকুই আমি নেব। এটা আমার নিজস্ব চিন্তাধারা। আপনাদেরকে বললাম, আমি একটা সিরিয়াল দেখি, তার মধ্যেও আমার এই ব্যবসার জিনিসটাকে বুঝি কতটুকু জিনিস আছে। আমি একটা গান শুনবো, তার মধ্যেও দেখবো। ট্রেনে যাবো, তাও এই যে কথা বলছি এর মধ্যেও আমি কিন্তু শিখে নিলাম, জেনে নিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট এসেছিল, তাকেও কিন্তু আমি অ্যাডভাইস করলাম, তুই শুনে রাখ, দেখে রাখ, ঠিক আছে? তো ভালোবাসুন, পেশাটাকে ভালোবাসুন, লজ্জা পাবেন না। আমার মা একদিন বলেছিল, ছেলে তো কিছু পাইনি, এমকম পাস করেছে, ওই এলআইসির এজেন্সি করছে, আর কিরমভাবে নাক সিটকিয়ে বলেছিল আমার মাসিকে।
কারণ এজেন্সি তো পেশা কিছু না, তো লোকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ানো, চাকরি তো করে না। আজকে ভগবানের আশীর্বাদে 15টা ছেলে মেয়ে তাদের বাড়ির রোজগার সংসার চালাচ্ছে আমার রোজগার থেকে ডাইরেক্টলি। ইনডাইরেক্টলি আরও কত লোক আছে যারা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আমাদের হয়ে। থ্যাংক ইউ। আপনারাও শিখুন, প্রচুর জায়গা, প্রচুর রোজগারের জায়গা, অফুরন্ত রোজগারের জায়গা, কল্পনা করতে পারবেন না। শুধু সৎভাবে থাকুন, সঠিক পরামর্শ দিন। ধন্যবাদ। এবার আমরা দ্বিতীয় টপিকে চলে আসি, যেটা নিয়ে এর আগে একটা কথাবার্তা হয়েছে, সেটা হচ্ছে সাকসেশন। আমি সাকসেশন বাংলায় উত্তরাধিকারী। আমরা প্রত্যেকেই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, কেউ সংস্থা গড়েছি, কেউ ব্যক্তিগতভাবে কাজ করছি, কেউ আসলে সংস্থা গড়েছি, পেছনে সেই ব্যক্তি। তো এই ব্যক্তি যে ব্যবসাটা করে যাচ্ছে, ব্যক্তি যে কাস্টমারকে ডেভেলপ করছে, কাস্টমারের একটা আবহ গড়ে তুলছে, জগৎ গড়ে তুলছে, যেদিন এই ব্যক্তি চলে যাবে সেদিন কি হবে? সেই ব্যক্তির ব্যবসারই বা কী হবে? ব্যক্তির উপরে যে সমস্ত ইনভেস্টাররা নির্ভরশীল হয়ে আছেন তাদের কি হবে? অর্থাৎ ব্যবসায় উত্তরাধিকত্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলছি সাকসেশন ইন বিজনেস। আমাদের এই আলোচনার পরেই সাকসেশন নিয়ে আমাদের একজন স্পেশালিস্ট মিস্টার দীপক জৈন বলবেন। তো আমাদের ব্যবসায় সাকসেশনের কি প্রয়োজনীয়তা, এই ব্যাপারে আমাদের সবচেয়ে প্রবীণ যিনি অ্যাডভাইজার, আমি চৌধুরীদাকে বলছি সেই ব্যাপারে একটু আলোকপাত করতে। থ্যাংক ইউ। এখানে আমি প্রথমেই বলি, আমি দীর্ঘদিন নিঃশ্বাসনের কাজ করছি, যার ফলে প্রশ্নটা প্রথমে হলো আমার কাস্টমারের দিক থেকে। এখানে আমার কাস্টমার এমন লেভেলে আছে, নাম বলে হলে সকলেই চিনবে, সুতরাং বলছি না নামটা। এমন এমন বম্বে, কলকাতা এমন এমন কাস্টমার আছে আপনারা সকলেই চেনেন। সেখান থেকে আমার কাছে প্রশ্ন আসছে, মিস্টার চৌধুরী এতদিন আপনার সঙ্গে কাজ করে তো ভালোই লাগছে, আফটার ইউ হু? তখন আমি তাদেরকে মিথ্যাই বলতাম। আমার মেয়ে, আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে এই জন্যই বলতাম যে ছেলে বিটেক করেছে, MBA করেছে, কর্পোরেট জব করছে, আসবে কি আসবে না, অত বড় প্যাকেজ আসবে না। কিন্তু ঘটনাচক্রে দেখেন, আমার আস্তে আস্তে ছেলেকে আমি কনভিন্স করলাম, তোমার কর্পোরেট জব এখন সর্বত্রই। কিন্তু দেখেন, আপনি ব্যাংকে যারা চাকরি করছে, মার্কেটিং, FD বিক্রি করছে বা LI বিক্রি করছে, একটা মার্কেটিং করছে, দুনিয়াটাই মার্কেটিং। কেউ আমার কথাতে অপরাধ নেবেন না, মোদিজি বিদেশে গিয়েও কিন্তু ইন্ডিয়াকে মার্কেটিং করছে, অপরাধ নেবেন না আমার কথাতে, মার্কেটিং সর্বত্রই। ফরচুনেটলি আমি 2016-তে নোটবন্দির সময় আমার ছেলেকে আমার এই ইন্ডাস্ট্রিতে আমি নিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে আসতে পেরেছি। স্যার যেরকম বললেন, আমার কাছেও একটা অফিস আছে, অনেক ছেলে মেয়ে চাকরি করছে, আমাদের এও মেনি ফোল্ডে বেড়ে গেছে আমার ছেলে আসার পর। সুতরাং এইখানে আমার আপনাদের কাছে আবেদন থাকলো, আপনারা নিজেদের সাকসেশন প্ল্যানিং নিয়ে আজকে যে ইস্যুটা এসেছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কেন, আপনি যে কাজ করছেন, আপনার অ্যাসেট বিল্ড আপ করে দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে অ্যাজ ওয়েল আরেকটা জিনিস করেছেন, ওই মিস্টার ঘোষ বা মিস্টার ব্যানার্জি যার বাড়িতেই প্রোডাক্ট বিক্রি করেছেন, সেখানে আপনি ট্রাস্টটা বিল্ড আপ করে রেখে এসেছেন। যে ট্রাস্টটা বিল্ড আপ করে রেখেছেন, আপনার ব্র্যান্ডটাকে আপনি বিল্ড আপ করে, দুটো জিনিস আপনি বিল্ড আপ করেছেন, ট্রাস্ট অ্যান্ড ইউর ব্র্যান্ড। নাও PN চৌধুরী ইজ এ ব্র্যান্ড। নর্থ বেঙ্গলে PN চৌধুরী, ইভেন বম্বেতে আমার ক্লায়েন্ট আছে, সেখানে আপনারা গিয়ে অ্যাপ্রোচ করতেই পারেন, কিন্তু PN চৌধুরীর আগে অগ্রাধিকার সেখানে হবে। তো সাকসেশন প্ল্যানিং করে আমি ভেরি কমফোর্ট জোন, ভেরি কমফোর্ট জোনে আছি। আমি অফিসে যাই ঠিকই, স্যার যেরকম বললেন আমিও যাই, গিয়ে আমি কিচ্ছু করি না। মাই টিম ইজ দেয়ার, দে আর ওয়ার্কিং, ইয়ং ছেলে মেয়ে বিউটিফুলি কাজ করছে। সুতরাং ট্রাই টু বিল্ড আপ এ সাকসেশনশিপ। কাউকে ধরুন সে ভাই, ভাস্তা, ছেলে মেয়ে যে কেউ হতে পারে, ওয়ে অ্যাজ ওয়েল আমি আপনাকে বলবো, যেটা গৌতম অনেক দিন আলোচনা হয়েছে, আমাদের নমিনি কমিশন কে কী পাবে না পাবে খুব ক্ল্যারিটি আছে বলে আমি মনে করি না। কিছুটা পড়াশোনা আমরাও করি, সেই জন্য আমি একটা কোম্পানি করেছি। আমার কোম্পানির নাম 51 এন্টারপ্রাইজেস LLP ফার্ম করেছি। PN চৌধুরী হয়তো কিছুদিন পরে মারা যাবে, বাট মাই ফার্ম উইল রিমেইন অ্যাভেলেবল। তো সুতরাং সমস্ত অ্যাসেটটা আমার কোম্পানিতে আস্তে আস্তে ট্রান্সফার করছি, হয়েও যাবে। এখন আমার কোম্পানির অ্যাসেট অনেক ভেরি বিগ অ্যামাউন্টের অ্যাসেট আমার আছে। সুতরাং আমার কোম্পানিও থাকবে, ছেলে মেয়েগুলো যা কাজ করছে তারাও থাকবে, আমার ক্লায়েন্টও থাকবে এবং উত্তরোত্তর ক্লায়েন্ট বাড়বে।
This is my submission to you. কেউ কিছু বলবে না এটা নিয়ে? রাজীবদা কিছু বলবেন সাকসেশন? হ্যাঁ, নিশ্চয়ই। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার একটা বিরাট অংশ। আজকে মিউচুয়াল ফান্ড যা কিছুই বিক্রি হচ্ছে তার শুরু কিন্তু আজকে দাদা হোক, আমি হই, এখানে যারা বসে আছেন, তখন কিন্তু ব্যাংক চ্যানেল, অমুক চ্যানেল, তমুক চ্যানেল, এত চ্যানেল ছিল না। তখন শুধু একটাই ছিল, মিউচুয়াল ফান্ড এজেন্ট। আর সেই মিউচুয়াল ফান্ড এজেন্ট তার ভাগ কিন্তু আজকের দিনে অনেক কমে গেছে। অন্য চ্যানেল আসাতে তাদের শেয়ার ঢুকে গেছে, ব্যাংক, কর্পোরেট, ডাইরেক্ট দুনিয়ার ঢুকে গেছে। তো আপনারা যদি মনে করছেন যে আপনাদের সামনে থেকে অন্যান্য চ্যানেল, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, এমএফডি চ্যানেল ছাড়া বাকি চ্যানেল বেড়ে যাক, তাহলে ঠিক আছে। কিন্তু যদি মনে করেন যে এই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার জিন্দাবাদ, এই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের প্রয়োজন আছে ভারতবর্ষের বুকে প্রত্যেকটি মানুষের সুস্থভাবে তাদের অর্থ পরিচালনা করা এবং আর্থিক পুরো ব্যবস্থাপনাটাকে একজন মানুষের, একজন এক্সপার্টের হাতে থাকা, তাহলে আপনারা অতি অবশ্যই এটাকে বিজনেস এন্টারপ্রেনার হিসাবে ভাবুন। সবার আগে নিজের মধ্যে কনফিডেন্স আনুন, বিশ্বাস আনুন যে এই বিজনেস মডেল আগামী দিনে কতটা ভায়াবল, কতটা চলতে পারে। আজকে দিলীপ দাকে আমি 90 সাল থেকে দেখছি, তখন আমি খুবই জুনিয়র, আমার বয়স তখন কত হবে, হার্ডলি 22 বছর বয়স। আমি বলে দিই যারা আমাকে চেনেন না, আমি সেকেন্ড জেনারেশন। আমার বাবা লেট যশোদা জীবন সাহা এলআইসির 63 ব্যাচের এজেন্ট ছিলেন। উনি ছিলেন দুর্গাপুরে একমাত্র এজেন্ট যিনি শুধু এলআইসির এজেন্সি ছাড়া আর কিছু করতেন না। উনি পশ্চিমবঙ্গ না, ইস্টার্ন জোনে 1973, 74, 75-এ নাম্বার অফ পলিসিতে টপার ছিলেন ইস্টার্ন জোনে। আমি তার ছেলে। আমি গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিকম অনার্স কমপ্লিট করেছি কলকাতায়। তখন আমি ক্লাস 12-এ পড়ি। বাবা, আমি তখন ইউনিট্রাস্ট এজেন্সি নেই, 86-87 সালে। 87 সালে যখন এসবিআই মিউচুয়াল ফান্ডের জন্ম, আমার এজেন্সিও নাগাল্যান্ড হাউসের সেই দিন। তো দীর্ঘ কেরিয়ার আমার হয়ে গেছে। আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, আমার মেয়ে চাকরি ছেড়ে দিয়েছে, ও এই প্রফেশনে জয়েন করেছে। আমার ছেলে বিটেক পড়ছে, কিন্তু ওকে আমি কনভিন্স করেছি, জানি না লাস্টটা কি হবে, যে বিটেকও কমপ্লিট করুক, কিন্তু আমার অফিস আছে দীর্ঘদিন ধরে। আমার অফিস শুরু করেছি আমি 91 সালে। তো তখন ছেলে বসবে বলে আশা করি। ও এই জাস্ট ও এমফি পাস করলো, বিভিন্ন ট্রেনিংয়ে যাচ্ছে, কাজ করছে। এবং আমার খুবই ইচ্ছা, কিছুটা সংশয় দ্বিধা নিশ্চয়ই সবার মধ্যেই আছে, আমার মধ্যেও ছিল। সংশয় দ্বিধা থাকবে, কারণ ব্যবসা জিনিসটা উত্থান আছে, পতন আছে, চ্যালেঞ্জ আছে, কিন্তু তার সাথে সাথে অপরচুনিটি আছে। তো আমরা যদি পজিটিভ মাইন্ডেড হই, আমরা যদি ক্লিয়ার ভিশনারি হই, ক্লিয়ার ভিশনারি আমার বাবা ছিলেন, তাই আমি এই প্রফেশনে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলছি। কারণ আমার আজকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার কথা ছিল, আমি সেইভাবে সিএ করছিলামও। তো আমার বাবা অনেক জোর জবরদস্তি, অনেক কনভিন্স করে আমাকে নিয়ে এসেছিলেন, সেই দিনটার কথা আমার মনে আছে। তো আপনারা আপনাদের কষ্টের যে ইউএম, অনেক কষ্ট করে যে ইউএম আপনারা তৈরি করেছেন, অনেক সংঘর্ষ করে, অনেক লড়াই করে, সেটা আশা করব আপনারা যেতে দেবেন না এবং আপনার পরিবারের কাউকে নিয়ে আসবেন যারা কি না আগামী দিনে আপনার ইনভেস্টরকে যোগ্য সহায়তা করবে এবং তাদের কেরিয়ার তৈরি করবে। ধন্যবাদ। তাহলে আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি। আমি একটা নেগেটিভ দিয়ে শুরু করেছিলাম, হয়তো আমার জীবনে এই নেতিবাচক ভাবটা বেশি আছে, কিন্তু আমি জেনে খুব খুশি হলাম যে যারা এখানে বসে আছেন তারা প্রত্যেকেই তাদের ব্যবসায় উত্তরাধিকারী পেয়েছেন। কিন্তু তাহলে আমি বোধহয় একমাত্র হতভাগ্য যে আমি আমার ব্যবসায় কোনো উত্তরাধিকারী পাইনি, এবং যিনি আছেন আমার উত্তরাধিকারী তিনি আমার এই ব্যবসায় আসবেনই না। তিনি বর্তমানে দেশ ছেড়ে বিদেশে সাংবাদিকতা করেন, সুতরাং তিনি আসবেন না, তাহলে আমি হতভাগ্য। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি দিলীপ দাকে দিয়ে।
আমি হতভাগ্য কিনা জানি না, কিন্তু আমার ছেলেরাও সব এখনও আসেনি বা আসবে, কিন্তু তারা দে অর প্রফেশনালি কোয়ালিফাইড। আমার বড় ছেলেও এবং ছোট ছেলে দুটোই একটি মাল্টিন্যাশনাল ওয়ার্ল্ডের ফেমাস কোম্পানির একজন অ্যাসোসিয়েটেড ডিরেক্টর আর একজন কানাডার ট্যাক্সেশন দেখে। কিন্তু ওরা সবাই সিএফএও পাস করেছে এবং প্রত্যেকের নামে আমি ওদেরকে এমপি পরীক্ষায় পাস করেছে, ওরা পরীক্ষা দিয়েই পাস করেছে, এবং আমার মিসেসের নামেও পরীক্ষায় পাস করিয়ে দিই, তাদের সবাইকার এআরএন আছে। কিন্তু এখনও তারা কেউই জয়েন করেনি, বুঝেছেন। এখন ব্যাপার হচ্ছে ওদের ইচ্ছের ওপর নির্ভর করছে, জোর করে তো কিছু বলা যায় না। তখন আমাকে নিশ্চয়ই একটা অল্টারনেটিভ আমাকে কিছু ভাবতে হবে। ওরা যদি ওনার চৌধুরীর ছেলে যখন লাস্ট অনেক পরে এসেছে, তা আমি আশা করবো আমার ছেলেরাও হয়তো দুজনের মধ্যে যদি একজন আসে তো খুবই ভালো আমার, কারণ দুজনে মানে আমার দুটো প্রাইভেট লিমিটেড, 4টে প্রাইভেট লিমিটেড কোম্পানিও রেডি করা সবই আছে, এখন অফিসও আছে, এখন ওদের ইচ্ছের ওপর নির্ভর করছে। তবে সবাইকে আর সাকসেশন প্ল্যানে ভীষণ দরকার, করুক, এটাই যাই। এবং আমার চৌধুরীর কথা শুনে ওনার খুব ভালো লাগলো যে ওনারা সবাই মানে ওরা এসে পৌঁছেছে, এবং অনেকের সঙ্গে কথা হচ্ছে, প্রথম দিকে রাজি হয় না, পরের দিকে সব রাজি হয়েছে, এই হচ্ছে কথা। অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি অনুষ্ঠান, শেষ দেবুদা। তাহলে বড় মাছদের কাছে ছোট মাছ হিসাবে আমরা আমাদের বিকিয়ে দিতে হবে। বড় মাছরা তো আছেই আমাদের মতো ছোট ছোট মাছদের খেতে, কিংবা উত্তরাধিকারহীন এই সম্পত্তিগুলোকে নিতে। হ্যাঁ, সে ঠিক আছে। আমরা আজকে এখানে অনুষ্ঠানটা শেষ করছি, আশা করি আপনাদের খুব একটা বোরিং লাগেনি। তো নমস্কার, আমরা এই অনুষ্ঠান পরে আবার করব, এই আশা রেখে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ যারা প্যানেলিস্ট এখানে ছিলেন, রাজীব দা, দিলীপ দা, দেবাশিস দা, চৌধুরী দা, দেবুদা, দেবব্রত দা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আপনারা, না অনুষ্ঠান অবশ্যই শেষ হয়নি। হ্যাঁ, না আমি এই প্রোগ্রামের কথা বলছি, না এই প্রোগ্রাম শেষের, আমি ভুল বলে ফেলেছি, ক্ষমা প্রার্থী, অনুষ্ঠান শেষ হয়নি। প্রোগ্রাম মানে এই জাস্ট এই প্যানেল ডিসকাশনটা শেষ হলো, এখান থেকে অনেক ভালো ভালো কথা উঠে এসছে। তো আমি রিকোয়েস্ট করব সকলকে, আমাদের এখানে উপস্থিত যারা আছেন, আসো এক এক করে, ওনাদেরকে যারা আমাদের প্যানেলিস্ট ছিলেন তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। पछि आउँदैछ तल ग्लैमर ऐसा करके आना। हाँ, स्विच कर। झुमर पुश गरे, झुमर। हाँ, गुड। आज शाम को निकल रहा है, सब बन होगा। लूज करो पीछे से। এই বইটা আছে, এইটা এই যে দান করেছেন তিনি হচ্ছেন এই দেবুদা। দেখুন আমাদের মধ্যে আরেকজন ডিস্ট্রিবিউটার, এটা আপনাদের ভাবতে হবে যে আমরাই আমাদেরকে দিতে পারি, আমাদের এমসি কে দরকার নেই। এই দিনটা আগে আসবো আমরা, এরপরে এমন দিন আসবে যে এই প্রোগ্রাম করার জন্য আমরা কোনো এমসির কাছে যাতে স্পন্সর না নিই, উইদাউট স্পন্সরশিপ আমরা সবাইকে এগিয়ে আসতে হবে।
তাহলে আমরা আরো বেশি ট্রান্সপারেন্টলি অনেক কিছু বলতে পারবো, যেটা এখনো অব্লিগেশনে, এই স্পন্সরশিপের অব্লিগেশনে আমরা অনেক কিছু বলতে পারি না, ঠিক কিনা? একদম, এটা কিন্তু আগামী দিন আমাদের কিন্তু ভাবতে হবে। আর এই যে নিবেদিতা, আপনি বলুন নিবেদিতা কার হাতে তৈরি? আচ্ছা, এটা একটু বলে দিই। নিবেদিতা হচ্ছে আমার পরম শ্রদ্ধেয় মাতৃতুল্য অবিবাহিত বড় দিদি, যে বড় দিদির সঙ্গে আমার বয়সের ডিফারেন্স ছিল 17 বছরের। 2006 সালের 16ই সেপ্টেম্বর শনিবার দুপুর 2:35 আমার বড় দিদি আমাকে ছেড়ে চলে যায়। সেই দিন তারপরে বুদ্ধ পূর্ণিমার থেকে আমার সংস্থার নাম হয় নিবেদিতা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি সেন্টার। ধীরে ধীরে নিবেদিতা আজকে নিবেদিতা মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস প্রাইভেট লিমিটেড হয়, নিবেদিতা চ্যারিটেবল ট্রাস্ট হয়, নিবেদিতা কালচারাল অ্যাসোসিয়েশন হয়। সব কিছুই প্রয়োজনের খাতিরে নিবেদিতা চ্যারিটেবল ট্রাস্টের কাজ বিভিন্ন দুস্থ ছেলে মেয়েদেরকে কোথায় পুরুলিয়ার সিমনি গ্রাম থেকে শুরু করে নানা জায়গায় পড়াশোনার জন্য দুহাত ভরে চেষ্টা করে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রম আমি এবং আমার স্ত্রী। নিবেদিতা কালচারাল অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে যে সমস্ত গরিব ছেলে মেয়ে আমাদের কাছে পড়াশোনা করে বিনে পয়সায়, তারা একটা প্ল্যাটফর্ম পায় না, ভালো আবৃত্তি করতে পারে, নাচ করতে পারে, গান করতে পারে, জায়গা পায় না। একজন নাচের দিদিমণির সঙ্গে কন্ট্যাক্ট করে তাদেরকে সঙ্গে করে নিয়ে সম্পূর্ণ বিনে পয়সায় নাচ গান আবৃত্তি সব শেখানো হয়। এই হচ্ছে 3টে সংস্থার কাজ করছি, চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দেবব্রত। অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। আমি গর্ববোধ করি আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। ভগবান অশেষ অশেষ ভাগ্যবান আমি যে একটা ছিনতাইবাজ থেকে শুরু করে ডিএসপি, এসপি, ডিআইজি র্যাঙ্কের ইনভেস্টর আমার রয়েছে। গর্ববোধ করি। চাকরি করলে আমি পেতাম না। আমার বন্ধুরা কেউ সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, অনেক কিছু, কিন্তু তাদের মধ্যেই সীমাবদ্ধ, তাদের সংসারের মধ্যে সীমাবদ্ধ। এটা কিন্তু আমাদের গর্ব, তাই না? আমি উইদাউট রিটায়ারমেন্টে, এবং সত্যি কথা বলতে কি আমার সব ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করে ফেলেছি। আপনি আপনারা ভাবুন তো, আপনারাও তাই করবেন, প্রত্যেককে তাই করবেন, প্রত্যেকে ভাবতে হবে, জায়গাটা ভাবুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট। থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা এসেছিলেন ডিস্টিংগুইশড প্যানেলিস্ট, তাদের কাছ থেকে আমরা রিয়েল লাইফ এক্সাম্পলগুলো শুনলাম। দেখুন, ওনারা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন সকলেই, সেটা হচ্ছে এডুকেশন, কনস্ট্যান্ট লার্নিং। ওনারা প্রতিটি পদক্ষেপে বলেছেন যে ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, বিজনেস ইজ চেঞ্জিং, টেকনোলজি চেঞ্জিং, তার জন্য কি দরকার? কনস্ট্যান্ট লার্নিং। তো এই কনস্ট্যান্ট লার্নিংটাকে আমরা কিভাবে আরও বাড়াতে পারি সেই বিষয়ে আপনাদের কাছে আসছে মাস্টার ট্রেনার এবং ডাইরেক্টর AFM সাউথ এশিয়া। সো মিস্টার দীপক জৈন, প্লিজ কাম অন টু দ্য স্টেজ। हेलो ओके, चलिए गुड इवनिंग एवरीवन। तो मैं आपके और छुटने के बीच में हूँ, राइट। तो मेरा काम थोड़ा मुश्किल है, पर मैं इसे जितना इंटरेस्टिंग बनाना चाहता हूँ उतना बनाऊंगा आपके लिए, राइट। तो आप खाली 15 मिनट मेरी बात सुन लिए, उसके बाद जो आप वेल्थ मैनेजमेंट या जो आप काम कर रहे हो उसके बारे में कुछ और सोचोगे, राइट। आपको एक्चुअल में समझ में आएगा आप करते क्या हो, राइट। जस्ट लिसन टू मी बाय 15 मिनट्स।
15 मिनट के लिए सुनिएगा खाली। आप सब वेल्थ मैनेजर्स हो, वेल्थ को मैनेज करते हो लोगों की, तो आपके हिसाब से वेल्थ क्या होती है? मैं ट्रेनर हूं, मैं वन वे कम्युनिकेशन में बिलीव नहीं करता, तो आपके हिसाब से वेल्थ क्या होती है? आपकी वेल्थ क्या है? आपकी संपत्ति क्या है? व्हाट इज योर वेल्थ? तो वो एग्जाम्पल्स हैं वेल्थ के, पर वेल्थ क्या है? डेफिनेशन कहती है एसेट्स माइनस लायबिलिटीज इज योर नेटवर्थ, और आपकी नेटवर्थ आपकी वेल्थ है। पर यहां पे मैंने एक वर्ड यूज किया एसेट्स। एसेट क्या है? एनीथिंग एंड एवरीथिंग दैट कैन बी कन्वर्टेड इनटू मनी इज एन एसेट। जिस भी चीज को आप पैसों में कन्वर्ट कर लो वही एसेट है। और इस डेफिनेशन के हिसाब से क्या आपकी स्किल्स एसेट हैं? आप एक क्लाइंट के सामने बैठते हो और इन्वेस्टमेंट का चेक निकलवा लेते हो, क्या ये स्किल आपकी एसेट है? तो जब मैं एसेट्स की बात करता हूं तो आपको फाइनेंशियल और फिजिकल एसेट्स के आगे भी सोचना होगा, आपको इनटेंजिबल एसेट्स के बारे में सोचना होगा। एसेट्स का बेस्ट एग्जाम्पल मुझे कॉन्फ्रेंस में मिला चंडीगढ़ में। मैं रिटायरमेंट प्लानिंग का सेशन ले रहा था रिटायर्ड आर्मी कपल्स के लिए, और मैंने उन्हें बताया एसेट क्या होता है, जिस भी चीज को आप पैसों में कन्वर्ट कर लो उसको एसेट कहते हैं। फिर मैंने मुझे कुछ एग्जाम्पल दो एसेट्स के, तो लोग मुझे अलग अलग तरीके के एग्जाम्पल देने लगे। कोई कहता है मेरा हाउस एसेट है, कोई कहता है मेरा लैंड एसेट है, मेरे फिक्स डिपॉजिट एसेट्स हैं, मेरा म्यूचुअल फंड एसेट है। मैंने आखिर में एक लेडी से पूछा जो सबसे पीछे बैठी थी, ओल्ड लेडी, मैं पूछा मैम आपके हिसाब से एसेट क्या है? वो कहती है मेरा हस्बैंड एसेट है। मैंने पूछा क्यों? वो कहती है मैं इसको कभी भी पैसों में कन्वर्ट कर सकती हूं। तो हस्बैंड एसेट होते हैं? हस्बैंड एसेट होते हैं? होते हैं। ओके, चलिए, तो वेल्थ मैनेजमेंट में वेल्थ क्या होती है उसके बारे में बात करते हैं। वेल्थ मैनेजमेंट कहता है, वेल्थ मैनेजमेंट में हमें 4 तरीके की वेल्थ होती है हम सबके पास, और आप सबके पास है ये चारों तरीके की वेल्थ। जो पहली वेल्थ आपके पास है उसे कहते हैं ह्यूमन वेल्थ, दूसरी है फाइनेंशियल वेल्थ, तीसरी है इंटेलेक्चुअल वेल्थ, और चौथी है सोशल वेल्थ। ये चारों वेल्थ आप सबके पास हैं और आपके सारे क्लाइंट्स के पास भी हैं। और जब तक आप इन चारों को वेल्थ नहीं मानोगे तो आप जो काम कर रहे हो वो ठीक से नहीं कर पाओगे। पहली बात बताते हैं ह्यूमन वेल्थ क्या है। ह्यूमन वेल्थ वो वेल्थ है, वो लोग हैं आपके जीवन में जिनको या तो आप पैसों में कन्वर्ट कर रहे हो या फ्यूचर में कर सकते हो, जैसे कि आपके एम्प्लॉइज, जैसे आपके फैमिली मेंबर्स, और सबसे इंपॉर्टेंट ह्यूमन वेल्थ जो आपके पास है वो आप खुद हो। क्या आप अपने आप को रोज पैसों में कन्वर्ट नहीं कर रहे? तो पहली वेल्थ जो हम सबके पास है उसका नाम क्या है? ह्यूमन वेल्थ। सेकंड वेल्थ जो हम सबके पास है वो फाइनेंशियल वेल्थ। फाइनेंशियल वेल्थ वो वेल्थ है जो हम नॉर्मल टर्म्स में वेल्थ को डिफाइन करते हैं। जितनी भी आपकी रियल एस्टेट है, जितनी भी आपकी फाइनेंशियल एसेट्स हैं, सब मिला जुला के आपकी फाइनेंशियल वेल्थ है। आप लोग बड़े अच्छे से समझते हो फाइनेंशियल वेल्थ क्या है। जो तीसरे टाइप की वेल्थ आपके पास है वो आपकी इंटेलेक्चुअल वेल्थ है। इंटेलेक्चुअल वेल्थ, इंटेलेक्चुअल वेल्थ क्या है? आपका माइंड जो पैसों में कन्वर्ट हो रहा है, आपका इंटेलेक्ट, आपका दिमाग, आपकी स्किल, आपका काम करने का तरीका, आपकी नॉलेज, ये सारी आपकी इंटेलेक्चुअल वेल्थ है, राइट? तो जितनी आपके पास स्किल है, नॉलेज है, प्रोसेस है, ये सब आपकी इंटेलेक्चुअल वेल्थ है। और आखिरी वेल्थ जो आपके पास है वो है आपकी सोशल वेल्थ। ये आपके रिलेशनशिप्स हैं जो पैसों में कन्वर्ट कर रहे हैं। ये रिलेशनशिप क्लाइंट से हो सकते हैं, ये प्रोडक्ट मैन्युफैक्चरर से हो सकते हैं, एएमसी से हो सकते हैं, ये रिलेशनशिप किसी पर्टिकुलर कम्युनिटी के से हो सकते हैं, किसी पर्टिकुलर प्रोफेशनल से हो सकते हैं। ये आपकी सोशल वेल्थ है। और जब मैं वेल्थ की बात करता हूं किसी आदमी की, तो मैं उस चारों चीजों को वेल्थ मान के बात कर रहा हूं। उसकी ह्यूमन वेल्थ, उसकी फाइनेंशियल वेल्थ, उसकी इंटेलेक्चुअल वेल्थ और उसकी सोशल वेल्थ, राइट? अब मैं आपके साथ एक छोटी सी एक्सरसाइज करना चाहता हूं। आप अपने दिमाग में उस व्यक्ति का नाम सोचें, उस आदमी का नाम सोचें अपने अलावा जो आपकी सबसे इंपॉर्टेंट ह्यूमन वेल्थ है।
आपके अलावा आपकी सबसे इंपॉर्टेंट ह्यूमन वेल्थ कौन सा है? आप दिमाग में नाम सोचें उसका। ऑल ऑफ यू आर विद मी? आप मेरे साथ हैं? हाँ, सोचिए उस नाम। और वो व्यक्ति होना चाहिए जिसको या तो आप पैसों में कन्वर्ट कर रहे हैं या कर सकते हैं फ्यूचर में। प्यार के नाम पे मत सोचना। हाँ, प्यार से कुछ नहीं होता, पैसों में कन्वर्ट कर सकते हो, वो सोचिएगा। सेकंड, सोचिए आपकी सबसे इंपॉर्टेंट फाइनेंशियल वेल्थ क्या है? आपकी सबसे इंपॉर्टेंट फाइनेंशियल वेल्थ क्या है? आपका बिजनेस। उससे इंपॉर्टेंट कुछ नहीं है। चलिए, आपकी सबसे इंपॉर्टेंट इंटेलेक्चुअल वेल्थ क्या है? आपकी वो कौन सी स्किल है जो आपके लिए सबसे इंपॉर्टेंट है? वो आपकी कौन सी नॉलेज है जो सबसे इंपॉर्टेंट है? वो आपका कौन सा काम करने का तरीका है जो आपके लिए सबसे इंपॉर्टेंट है? सोचिए उसके बारे में। और आखिर में आपकी सबसे इंपॉर्टेंट सोशल वेल्थ क्या है? वो कौन सा क्लाइंट है जिसकी रिलेशनशिप आपके लिए सबसे इंपॉर्टेंट है? वो कौन से क्लाइंट्स हैं जिसकी रिलेशनशिप सबसे इंपॉर्टेंट है? वो किस एएमसी से रिलेशनशिप है जो सबसे इंपॉर्टेंट है? और जब मैं वेल्थ मैनेजमेंट की बात करता हूं तो हम इन चारों को मैनेज करने की बात कर रहे हैं, खाली फाइनेंशियल वेल्थ की बात नहीं कर रहे, राइट? अब वेल्थ मैनेजमेंट क्या है? सबसे इंपॉर्टेंट स्टेप वेल्थ मैनेजमेंट में पहला यह है, नो योर वेल्थ। बहुत सारे लोगों को या ज्यादातर लोगों को यह पता ही नहीं उनकी वेल्थ क्या है। वो खाली फाइनेंशियल वेल्थ को अपनी वेल्थ मान लेते हैं, राइट? अब वेल्थ मैनेजमेंट क्या है? क्या प्राइवेट बैंकिंग वेल्थ मैनेजमेंट है? हाँ है ना? क्या फाइनेंशियल प्लानिंग वेल्थ मैनेजमेंट है? क्या बैंक इंश्योरेंस वेल्थ मैनेजमेंट है? क्या रिटेल फाइनेंशियल सर्विसेज वेल्थ मैनेजमेंट है? या फाइनेंशियल सर्विसेज सुपरमार्केट वेल्थ मैनेजमेंट है? आप एक रूफ के अंदर सारे फाइनेंशियल प्रोडक्ट बेचने लगो तो क्या आप वेल्थ मैनेजर बन गए? ये सब वेल्थ मैनेजमेंट के पार्ट हैं। इनमें से कोई भी पूरी तरह से वेल्थ मैनेजमेंट नहीं है, क्योंकि वेल्थ मैनेजमेंट की डेफिनेशन इवॉल्व हो रही है अभी भी। ये अभी तक कोई फिक्स डेफिनेशन नहीं है। और आज की डेट में वेल्थ मैनेजमेंट अगर समझनी है तो आपको ये फॉर्मूला समझना होगा, जिसे हम कहते हैं वेल्थ मैनेजमेंट फॉर्मूला। और इस फॉर्मूले के हिसाब से अगर आप 3 चीजें करते हो अपने क्लाइंट के लिए तो ही आप वेल्थ मैनेजमेंट कर रहे हो। पहली है इन्वेस्टमेंट कंसल्टिंग, दूसरी है एडवांस्ड प्लानिंग और तीसरी है रिलेशनशिप मैनेजमेंट। अब मैं एक एक करके ब्रीफ में आपको समझाता हूं इन तीनों का मतलब क्या है। इन्वेस्टमेंट कंसल्टिंग वो है जो आप आज भी कर रहे हो, हेल्पिंग क्लाइंट्स टू इन्वेस्ट। आप अपने क्लाइंट की सहायता करते हो इन्वेस्ट करने में। आप उसको बताते हो कहां पे इन्वेस्ट करना है, कितना इन्वेस्ट करना है, कब इन्वेस्टमेंट को बाहर निकालना है, कैसे एसेट एलोकेशन करेक्ट करनी है, कैसे पोर्टफोलियो बनाना है, कैसे पोर्टफोलियो को रिव्यू करना है, रिवाइज करना है। जहां पे ये डिफरेंट है जो आप आज कर रहे हो वो है एडवांस प्लानिंग स्टेज पे, क्योंकि एडवांस प्लानिंग स्टेज पे मैं अपने क्लाइंट की सहायता करता हूं 3 ऑब्जेक्टिव्स पूरे करने के अपने वेल्थ के बारे में। पहला है वेल्थ एनहांसमेंट, दूसरा है वेल्थ प्रोटेक्शन और तीसरा है वेल्थ ट्रांसफर। एनहांसमेंट मतलब वेल्थ को कैसे बढ़ाएं, एक्यूमुलेट कैसे करें, इंक्रीज कैसे करें, ग्रो कैसे करें, जो आप हेल्प कर रहे हो आज की डेट में। सेकेंड इज वेल्थ प्रोटेक्शन, वेल्थ को प्रोटेक्ट कैसे करें, सेफ गार्ड कैसे करें, राइट? इसको रिंग फेंस कैसे करें, बचाएं कैसे। और जब मैं वेल्थ प्रोटेक्शन की बात करता हूं तो मैं अपने आप को इंश्योरेंस में लिमिट नहीं कर रहा, मैं अपने आप को मार्केट रिस्क तक लिमिट नहीं कर रहा, मैं ऐसे रिस्क की बात कर रहा हूं जिनकी ना तो इंश्योरेंस हो सकती और ना ही वो मार्केट से आ रहे या एनवायरमेंट से आ रहे। मैं आपको एक रिस्क का एग्जांपल देता हूं। खाली एक आदमी था, उसकी नेटवर्थ 100 करोड़ रुपीस से ऊपर थी और उसका एक ही बेटा था। उसने क्या करा, अपने इकलौते बेटे के फेवर में विल बना दी एंड ही डाइड पीसफुली। उसकी डेथ के बाद उसके इकलौते बेटे को यह 100 करोड़ रुपए की जायदाद मिल गई और सब कुछ सही चल रहा था 8 महीने तक। पर जैसे ही 8 महीने पूरे हुए, सन की वाइफ ने डाइवोर्स के लिए अप्लाई कर दिया और उसने एलिमनी में 50 करोड़ रुपए की वेल्थ ले ली। यह रिस्क है, इसे हम कहते हैं रिस्क फ्रॉम अ प्रेडेटर, डिसग्रंटल्ड फैमिली मेंबर हु वांट्स टू हैव योर वेल्थ अगेंस्ट योर विश।
और हम सबके घर में एक प्रेडेटर कम से कम है, राइट? आज की डेट में आपको प्रेडेटर क्यों नहीं दिखता? खाली एक ही रीजन है, क्योंकि आप जिंदा हो, बस वही रीजन है, राइट? राइट? तो वेल्थ प्रोटेक्शन प्लानिंग बहुत इंपॉर्टेंट है, और ये इंश्योरेंस और डाइवर्सिफाइड पोर्टफोलियो से नहीं हो बनेगी खाली, उसके आगे की कुछ सोचना पड़ेगा। और लास्ट है वेल्थ ट्रांसफर प्लानिंग। मेरे बाद इस वेल्थ का क्या होगा, राइट? जिसमें हम बात करते हैं इसकी विल की बात करते हैं, लेटर ऑफ गार्डियनशिप की बात करते हैं, और बहुत सारे डॉक्यूमेंट्स की बात करते हैं, राइट? और आपके सारे क्लाइंट्स की जरूरत क्या खाली वेल्थ एनहांसमेंट प्लानिंग होती है? वेल्थ इंक्रीज करने की जरूरत होती है उसकी प्राइमरी। मेरा एक क्लाइंट है जिसकी नेटवर्थ से 5 करोड़ रुपए, उसका पहला ऑब्जेक्टिव होगा 5 को 10 कैसे करूं, तो वो एनहांसमेंट पे देख रहा है। पर मेरा एक और क्लाइंट है जिसकी नेटवर्थ से 85 करोड़ रुपीज है, अब उसकी पहली जरूरत क्या होगी? प्रोटेक्शन और एनहांसमेंट। पर आप उसको क्या बताते हो जाके 85 से 90 कैसे होगा? उसकी वो प्राइमरी रिक्वायरमेंट है ही नहीं, राइट? आपको समझना होगा कि मेरे सारे क्लाइंट्स की जरूरत वेल्थ एनहांसमेंट प्लानिंग नहीं है, आपको प्रोटेक्शन और ट्रांसफर प्लानिंग की एडवाइस भी देनी होगी। और जब मैं वेल्थ मैनेजमेंट की बात करता हूं, प्लीज अब ये सबसे इंपॉर्टेंट पॉइंट है, जब मैं वेल्थ मैनेजमेंट की बात करता हूं तो मैं कहता हूं आपकी चारों टाइप की वेल्थ को आप कैसे एनहांस करोगे। आप अपनी फाइनेंशियल वेल्थ को कैसे एनहांस करोगे, आप अपनी ह्यूमन वेल्थ को कैसे एनहांस करोगे, आप अपनी इंटेलेक्चुअल वेल्थ को कैसे एनहांस करोगे, और अपनी सोशल वेल्थ को कैसे एनहांस करोगे, और उसको प्रोटेक्ट कैसे करोगे चारों को। और आपके बाद इन चारों का क्या होगा? खाली फाइनेंशियल वेल्थ का केयर करने से काम नहीं चलेगा। क्या आपका मोस्ट इंपॉर्टेंट क्लाइंट आपके बच्चे का भी क्लाइंट बनेगा? नहीं। आपने जो स्किल सीखी है इस लाइफ में 30-40 साल लगा के इस बिजनेस में, क्या वो आपकी नेक्स्ट जनरेशन में पास होंगी? नहीं। उसके बारे में सोचा है कभी? राइट? आपकी जो ह्यूमन वेल्थ है उसके साथ क्या होगा, उसे एनहांस कैसे करोगे? आपका जो एम्प्लॉय है जिसकी लॉयल्टी आपके साथ है, क्या आपके बच्चे के साथ भी होगी? यू हैव टू थिंक अबाउट वेल्थ मैनेजमेंट। और जो सिचुएशन आपकी है वही आपके क्लाइंट की है, बिल्कुल सेम सिचुएशन आपके क्लाइंट की है। उसके पास भी ये चारों तरीके की वेल्थ है और उसके भी 3 ऑब्जेक्टिव हैं। तो आज आप 1/12 वेल्थ मैनेजमेंट कर रहे हो, आप खाली फाइनेंशियल वेल्थ की एनहांसमेंट प्लानिंग कर रहे हो, बाकी 3 वेल्थ के बारे में कुछ नहीं कर रहे और बाकी दोनों चीजों के बारे में कुछ नहीं कर रहे। राइट? टू बिकम अ कंप्लीट वेल्थ मैनेजर यू नीड टू डू ऑल 12 पार्ट्स ऑफ इट। और आप सब मेरे साथ हैं, राइट? और तीसरी चीज जो वेल्थ मैनेजर करता है वो रिलेशनशिप मैनेजमेंट है। ये बिजनेस रिलेशनशिप का बिजनेस है, राइट? और रिलेशनशिप में हम कहते हैं क्लाइंट रिलेशनशिप मैनेजमेंट और एक्सपर्ट नेटवर्क रिलेशनशिप मैनेजमेंट है। मैं उसके बारे में ज्यादा नहीं बोलूंगा, मैं आगे चलता हूं। दिस आई हैव डन। सो एज अ वेल्थ मैनेजर आपका काम क्या है? आप सबसे सोफिस्टिकेटेड क्लाइंट्स को सबसे सोफिस्टिकेटेड सॉल्यूशन देते हो। आपका क्लाइंट भी सोफिस्टिकेटेड है, एक लेवल का है, और आपका जो एडवाइस है वो भी सोफिस्टिकेटेड है। राइट? इसके लिए मैं आपको एक एग्जांपल देता हूं, बड़ा सिंपल सा एग्जांपल है। सपोज आपको फीवर हुआ, राइट? और आप अपने शहर के बेस्ट डॉक्टर के पास गए। डॉक्टर क्या करता है? डायग्नोसिस करता है, प्रिस्क्रिप्शन लिखता है। प्रिस्क्रिप्शन क्या है? एडवाइस है। सपोज इस प्रिस्क्रिप्शन में डॉक्टर ने लिखा कि सुबह एक क्रोसिन लेना, दोपहर में एक क्रोसिन लेना और शाम को एक क्रोसिन लेना, 3 दिन तक लेते रहना, आप ठीक हो जाओगे बिल्कुल। और आपसे अपनी 1000 रुपये फीस चार्ज कर ली। कैसा लगा डॉक्टर? जो 1000 रुपये ले रहा है क्रोसिन बताने के? नहीं। अब इस अच्छा नहीं लगा ना, ये तो मैं खुद ही कर लेता। पर अगर इस क्रोसिन की जगह उसने एक दवाई लिखी, इसका नाम था क्रेप्टाक्रोसोमाइसिन, जो 3 केमिस्ट मना कर देते हैं कि नहीं मिलती, बहुत मुश्किल से मिलती है। सेम दवाई है, दोनों पैरासीटामोल ही है। अब डॉक्टर कैसा लग रहा है? क्यों? नहीं, एडवाइस यूनिक है। लोगों को वैल्यू होती है खाली यूनिक एडवाइस की, यूनिक एडवाइस की। और यूनिक एडवाइस का सोर्स क्या है?
यूनिक एडवाइस का सोर्स क्या है? यूनिक नॉलेज। उस डॉक्टर को कहीं पता था ना कि ऐसी दवाई है, सेम नाम है, जिससे प्रैक्टिस चल जाएगी? नहीं, ये बिजनेस एक्चुअल में नॉलेज ड्रिवन बिजनेस है। यहां नॉलेज किंग है, और अगर आप नॉलेज पे आप अपना टाइम स्पेंड नहीं कर रहे तो आप इस बिजनेस से बहुत जल्दी आउट हो जाओगे। आपको डेली अपडेट होना पड़ेगा, आपको क्लाइंट से 100 कदम आगे होना पड़ेगा। और आज की डेट में इंफॉर्मेशन इतनी फ्रीली अवेलेबल है कि हम में से बहुत सारे लोग ऐसे क्लाइंट्स को फेस करते हैं जिनको हमसे ज्यादा पता होता है। राइट? तो क्या आप अपनी नॉलेज को एनहांस करने में इन्वेस्ट कर रहे हैं? क्या आप उसके लिए काम कर रहे हैं? क्योंकि नॉलेज ही आपको यहां पे नेक्स्ट लेवल पे लेके जाएगी। राइट? जो वेल्थ मैनेजर है उसका अगर आप देखो कॉम्प्लेक्सिटी ऑफ प्रोडक्ट, जो प्रोडक्ट है वो कितना मुश्किल है, और वैल्यू और वॉल्यूम कितना ज्यादा है। तो जितना कॉम्प्लेक्स प्रोडक्ट होगा उतना क्या होगा? क्लाइंट सोफिस्टिकेटेड होगा। तो मेरे बहुत सारे एडवाइजर कहते हैं कि हम तो मिडिल क्लास वालों के एडवाइजर बन के रह गए, हमें HNI और अल्ट्रा HNI क्लाइंट्स पे जाना है। उस क्लाइंट की क्या जरूरत है जो हायर लेवल पे है? उसके हायर लेवल ऑफ सॉल्यूशन चाहिए उसको जो करंट सॉल्यूशंस आपके पास हैं उससे उसका काम नहीं चलता। वो ब्रीजा नहीं खरीदता, वो मर्सिडीज खरीदता है। फर्क क्या है? एडवाइस का फर्क है। ये तो 4 पहिए और डिग्गी दोनों में है। राइट? तो क्या आपकी एडवाइस आज तक मारुति लेवल पे है या आपने मर्सिडीज पे वो कर लिया है उसको? राइट? ये आपको सोचना पड़ेगा, क्योंकि उसकी जरूरत तो वही है। तो उसके लिए हमारे पे एक डेजिग्नेशन है जिसका नाम है चार्टर्ड वेल्थ मैनेजर, जो आपको नेक्स्ट लेवल ऑफ नॉलेज पे लेके जाएगा। चार्टर्ड वेल्थ मैनेजमेंट हाईएस्ट पेइंग टॉप रैंक इंटरनेशनली एक्सेप्टेड डेजिग्नेशन है, जो 151 कंट्रीज में वैलिड है। इस डेजिग्नेशन को लेकर आप 151 कंट्रीज में प्रैक्टिस कर सकते हो एज अ फाइनेंशियल एडवाइजर। राइट? और ये जो डेजिग्नेशन है ये अमेरिकन एकेडमी ऑफ फाइनेंशियल मैनेजमेंट से दिया जाता है, जो यूएस की बॉडी है। इस समय वर्ल्ड में 3 लाख से ऊपर चार्टर्ड वेल्थ मैनेजर्स हैं। राइट? अब क्वेश्चन है, आप इसमें सीखोगे क्या? आप इसमें तीनों तरीके की स्ट्रेटेजी सीख जाओगे: वेल्थ एनहांसमेंट, वेल्थ प्रोटेक्शन और वेल्थ ट्रांसफर। तीनों सीख जाएंगे आप। राइट? किसी की वेल्थ कैसे एनहांस करनी है, कैसे उसे प्रोटेक्ट करना है और कैसे नेक्स्ट जनरेशन को ट्रांसफर करना है। आप इसमें ऑन शोर और ऑफ शोर वेल्थ मैनेजमेंट सीखोगे। एक इंडियन की वेल्थ इंडिया में मैनेज करना तो सीख ही जाओगे, एक इंडियन की वेल्थ जो इंडिया से बाहर है उसको मैनेज करना भी सीख जाओगे, क्योंकि धीरे धीरे वेल्थ इंडिया से बाहर जा रही है और जाएगी आगे। और अगर आप उस एडवाइस के लिए किसी और को आने देते हो तो आपकी इंडियन वेल्थ भी आपके हाथ से चली जाएगी। राइट? हमारे बिजनेस में क्या है, अपने क्लाइंट को बचा के रखो। राइट? बचा के, अगर आप वो एडवाइस ही नहीं दे पाओगे तो उसकी जरूरत है, वो तो जाएगा ही दूसरे के पास। तो आपको ऑन शोर के साथ ऑफ शोर वेल्थ मैनेजमेंट सीखनी पड़ेगी। राइट? आपको सारे एसेट क्लासेस के बारे में पूरी नॉलेज होनी चाहिए, और वो इक्विटी डेट तक रिलेटेड नहीं होनी चाहिए। मेरे क्लाइंट का 70% पोर्टफोलियो रियल एस्टेट में होता है। क्या मैं उसको एडवाइस दे पाता हूं रियल एस्टेट के बारे में? आप लोग एक टर्म को चेज करते हो, AUM, एसेट अंडर मैनेजमेंट। मैं एक टर्म को चेज करता हूं, उसे कहते हैं एसेट अंडर एडवाइस। मेरे मैनेजमेंट में ना हो तो कम से कम मेरी एडवाइस से तो हो। अगर मेरी एडवाइस में होगा तो मैनेजमेंट के अंदर ले आऊंगा बाद में। उस एसेट का क्या करूं जो मेरी एडवाइस पे भी नहीं है। राइट? ऑल्टरनेट इन्वेस्टमेंट बहुत बड़ी चीज है आगे जाके, और कमोडिटीज। हम सारे एसेट क्लासेस कवर करेंगे। आप धीरे धीरे देखेंगे इंडिया में म्यूचुअल फंड्स में अर्निंग कम होने ही वाली है। अगर आप डाइवर्सिफाई नहीं करोगे, अपनी ऑफरिंग्स नहीं बढ़ाओगे, तो कोई बड़ी मछली आपको निकल जाएगी। ये गारंटीड बात है। कंसोलिडेशन होगा इस इंडस्ट्री में, क्योंकि कमाई नहीं रहेगी। आपको कमाई करने के 2 ही तरीके हैं, पहले भी बात हुई है। या तो नए कस्टमर एक्वायर करो या पुराने कस्टमर्स को नई चीजें दो। पुराने कस्टमर्स को नई चीजें देना रिलेटिवली इजी है,
एक्विजिशन मुश्किल है, और अगर आपने नई चीज़ें नहीं दी, उस आदमी को तो नई चीज़ खरीदनी ही है, वो किसी और से खरीदेगा और आप आउट हो जाओगे, राइट। तो आपके लिए बहुत ज़रूरी है कि आप अपना जो स्कोप ऑफ वर्क है वो बढ़ाएं। मुश्किल है पर इम्पॉसिबल नहीं है, राइट। आपको ये स्पेशलाइज्ड टॉपिक्स भी आने चाहिए, फंडामेंटल टेक्निकल एनालिसिस, बिहेवियरल फाइनेंस, पोर्टफोलियो मैनेजमेंट स्ट्रेटेजीज, इंटरनेशनल टैक्सेशन, विल एंड ट्रस्ट प्लानिंग। ये पूरी की पूरी अगर आपके पास नॉलेज होगी तो क्लाइंट आपके साथ स्टिक करेगा। पहली बात, आप हायर लेवल ऑफ क्लाइंट्स पे जा पाओगे जिन्हें आप आज की डेट में जिन्हें आप नहीं रीच कर पाते, राइट। तो ये जो प्रोग्राम है ये 3 लेवल्स पे है, मैं उसकी डिटेल में नहीं जाऊंगा ज़्यादा। प्रोग्राम 3 लेवल्स पे है और आपको ये 20 सब्जेक्ट्स हम इस प्रोग्राम में कराते हैं। ये लेवल 1 है जिसमें सारी इंडियन वेल्थ मैनेजमेंट पूरी कवर करी गई है, और एक इसके बाद लेवल 2 है जिसमें ग्लोबल वेल्थ मैनेजमेंट पूरी अच्छी तरह कवर करी गई है, राइट। और हमारे से आपको इस कोर्स को करने के लिए पूरी असिस्टेंस मिलती है, बुक्स मिलती हैं, ई लर्निंग मिलता है, क्लासेस मिलते हैं, और आपको वेबसाइट का लॉगिन, ऐप वगैरह सब कुछ मिलेगा, राइट। इसमें अराउंड 180 आवर्स की क्लासेस हैं लाइव, क्योंकि मैं मानता हूँ वेल्थ मैनेजमेंट एक प्रोडक्ट नहीं है, ये एक सोचने का तरीका है। अगर आप एक वेल्थ मैनेजर की तरह सोचना शुरू कर दोगे तो आप नेक्स्ट लेवल पे बढ़ जाओगे, राइट। और ये कुछ बेनिफिट्स हैं प्रोग्राम के, राइट। इंटरनेशनल रिकॉग्निशन, आपको ग्लोबल पर्सपेक्टिव हो जाएगा, वैलिड इन 151 कंट्रीज। जो सर्टिफिकेशन है वो यूएस से आएगा, और ये सर्टिफिकेशन नहीं है, डेजिग्नेशन है जो आप अपने नाम के आगे लगा सकते हो। जैसे मेरा नाम दीपक जैन चार्टर्ड वेल्थ मैनेजर लग गया तो मेरा क्लाइंट समझ जाएगा ये वेल्थ मैनेजमेंट का मास्टर है, जिसने मुझे मेल भेजी है, जिसने मुझे कार्ड दिया है। और वो जो डेजिग्नेशन है वो इंटरनेशनल है, चार्टर्ड वेल्थ मैनेजमेंट फ्रॉम अमेरिकन अकेडमी ऑफ फाइनेंशियल मैनेजमेंट यूएसए। आप CWM ब्रैकेट में यूएसए लिख सकते हो, तो क्लाइंट को बिल्कुल पता चल जाएगा कि यू आर द मास्टर, राइट। गेट दैट मास्टरी एंड टेक योर नॉलेज टू द नेक्स्ट लेवल, राइट। अबाउट अस मैं बहुत ब्रीफली बताता हूँ। वी आर मोर देन 25 ईयर ओल्ड बॉडी, वी आर प्रेजेंट 151 कंट्रीज, 800 बिजनेस स्कूल्स ग्लोबली में हमारा कोर्स पढ़ाया जा रहा है ऑलरेडी, राइट। हम ASB से रिकॉग्नाइज्ड हैं, ये यूएस की प्रीमियर बॉडी है, राइट। यूएस डिपार्टमेंट ऑफ लेबर हमको रिकॉग्नाइज करता है। तो जैसे इंडिया में HR ह्यूमन रिसोर्स मिनिस्ट्री है, ऐसी यूएस में यूएस डिपार्टमेंट ऑफ लेबर है, राइट। ये वर्ल्ड में अलग अलग कोनों में CWM की जो कॉन्वोकेशन सेरेमनी है उसकी फोटोग्राफ्स हैं। और वी हैव अ टाई अप विद स्किल एज, राइट, about which I think Gautam Da would be better person to tell. But if you are interested in doing this program, you can connect with us, right? आखिर में मैं एक चीज कहूंगा लास्ट में, हम लोग अभी तक क्या बेच रहे हैं? आप अभी तक क्या बेच रहे हो? आप अभी तक प्रोडक्ट बेच रहे हो ना, प्रोडक्ट। अगर आप ये प्रोग्राम कर लोगे तो आप प्रोसेस बेचना सीख जाओगे, प्रोडक्ट नहीं, राइट। मनी मैनेजमेंट इज अ प्रोसेस, प्रोडक्ट आर बाई प्रोडक्ट्स, राइट। पैसे को मैनेज करने का एक प्रोसेस है ना। आप कहते हो गोल प्लानिंग, आप कहते हो एसेट एलोकेशन, ही क्या है? ये प्रोसेस है। अगर आपको प्रोसेस बेचना आ गया तो प्रोडक्ट कोई भी आएगा, क्योंकि प्रोडक्ट बदलते रहेंगे। प्रोसेस इज इंपॉर्टेंट देन प्रोडक्ट। आपको प्रोसेस सीखना है, क्योंकि प्रोडक्ट जितनी जल्दी इनोवेट हो रहे हैं, आप आज ये सीखोगे कल कोई नया आ जाएगा। अगर आपको प्रोसेस आ गया, प्रोडक्ट बिकम्स बाई प्रोडक्ट्स, राइट। दैट्स ऑल फ्रॉम माई साइड। एनी क्वेश्चन आई एम हैप्पी टू आंसर। विल एंड ट्रस्ट पे ओके, चलिए। तो सर कह रहे हैं थोड़ी 5-10 मिनट विल और ट्रस्ट के बारे में बात करता हूँ। तो मैंने कहा चलिए आपसे एक क्वेश्चन पूछता हूँ, आप सबसे एक क्वेश्चन पूछता हूँ। इफ यू डाई टुडे, व्हाट वुड यू लीव बिहाइंड, एन इनहेरिटेंस और अ मेस? मैं आपको हिंदी में पूछता हूँ क्वेश्चन।
अगर आज की डेट में आपकी मृत्यु होगी तो आप अपने बच्चों के लिए क्या छोड़ के जाओगे, संपत्ति या मुसीबत? पूछिए अपने आप से क्वेश्चन। हम सब चाहते हैं कि हम अपने बच्चों के लिए संपत्ति छोड़ें, वेल्थ छोड़ें, पर एक्चुअल में क्या छोड़ते हैं? मुसीबत। क्योंकि हमने अपनी वेल्थ ट्रांसफर प्लानिंग प्रॉपरली नहीं करी। हमने अपनी वेल्थ ट्रांसफर प्लानिंग प्रॉपरली नहीं करी। अब अगर मैं एस्टेट प्लानिंग की बात करता हूं, आप में से बहुत सारे लोग कहेंगे मुझे एस्टेट प्लानिंग की जरूरत नहीं है क्योंकि मेरे पे कुछ है ही नहीं, या मेरे बच्चों के अंदर इतनी अच्छी मैंने शिक्षा दी है, वो मेरे पैसों के लिए नहीं लड़ेंगे। राइट, मैं आपसे कुछ क्वेश्चंस पूछूंगा, 3-4 क्वेश्चन है खाली, और मैं चाहता हूं आप सब इसमें पार्टिसिपेट करें। मेरे हर एक क्वेश्चन के 2 ही पॉसिबल आंसर हैं, या तो येस या नो। अगर आपका आंसर येस है आप मुझे थम्स अप देंगे, अगर नो है तो आप मुझे थम्स डाउन देंगे। क्लियर है? हर एक क्वेश्चन का आंसर या तो हाँ है या ना है। अगर आपका आंसर हाँ है तो आप क्या करेंगे? थम्स अप, नहीं तो थम्स डाउन। तो पहला क्वेश्चन आपसे ये है, डू यू वांट टू रिटेन कंट्रोल ओवर योर प्रॉपर्टी व्हाइल यू आर अलाइव? क्या आप चाहते हैं कि आपकी संपत्ति पर आपका ही कंट्रोल रहे जब तक आप जिंदा हैं? कितने लोग चाहते हैं? जस्ट गिव मी अ थम्स अप। पीछे से भी अगर आप चाहते हैं तो गिव मी अ थम्स अप। ऑल ऑफ अस शुड रिटेन कंट्रोल ओवर आवर प्रॉपर्टी। हम सबको अपनी प्रॉपर्टी पे कंट्रोल रखना चाहिए अपनी आखिरी सांस तक। क्यों? क्योंकि ये जो कंट्रोल है आपका आपकी प्रॉपर्टी पे, यही आपकी फाइनेंशियल सिक्योरिटी है। और जो लोग इस कंट्रोल को छोड़ देते हैं अपने जिंदा रहते हुए, वो इस दुनिया की सिंघानियां बन जाते हैं। नहीं, आप सबने रेमंड का केस सुना है? फादर ने अपने बेटे को 1000 करोड़ रुपए के शेयर दिए तब, और आज फादर कहां पे हैं? रोड पे। तो अगर रोड पे नहीं आना है तो अपने जीते जी अपनी प्रॉपर्टी का कंट्रोल मत छोड़िए। दुनिया में सबसे प्यार करिए, पर अपने से ज्यादा किसी से मत करिए। सबसे ज्यादा किससे प्यार करें? अपने आप से। राइट। मेरा दूसरा क्वेश्चन, अगर आप डिसेबल्ड हो गए, इनकैपेसिटेटेड हो गए, कोमा में चले गए, पैरालिटिक हो गए, मेंटली अनसाउंड हो गए, क्या ऐसी स्थिति में भी आप चाहोगे कि अपना और अपने परिवार का आर्थिक रूप से ध्यान रख पाओ, फाइनेंशियली ध्यान रख पाओ, फिजिकली तो नहीं रख पाओ? कितने लोग चाहते हैं? गिव मी अ थम्स अप। राइट, ओके, कम लोग चाहते हैं। चलिए, तीसरा क्वेश्चन बहुत इंपॉर्टेंट क्वेश्चन है, सबसे इंपॉर्टेंट क्वेश्चन। डू यू वांट टू गिव व्हाट यू वांट टू whom you want, the way you want and when you want after your death? क्या आप चाहते हैं कि आपकी संपत्ति उसी को मिले जिसको आप देना चाहें, उसी टाइम मिले जिस टाइम आप देना चाहें, उसी तरह से मिले जिस तरह से आप देना चाहें, और उतनी ही मिले जितनी आप देना चाहें? इसका मतलब आप जीते जी तो अपनी प्रॉपर्टी को कंट्रोल में रखना चाहते ही हो, मरने के बाद भी कंट्रोल नहीं छोड़ना चाहते। मरने के बाद या तो मेरी मर्जी से बटे, जिसको मैं देना चाहूं उसी को मिले, उतनी ही मिले और उसी तरह से मिले। और मेरा आखिरी क्वेश्चन आपसे यह है, डू यू वांट टू एंश्योर अ इजी एंड पीसफुल ट्रांसफर ऑफ योर वेल्थ टू योर नेक्स्ट जनरेशन? क्या आप चाहते हैं आपके बच्चों को आपकी वेल्थ आपके बाद आसानी से मिल जाए बिना किसी लड़ाई झगड़े के? तो आप सब में से कितने लोगों ने इन चारों क्वेश्चन के आंसर हाँ में दिए हैं? कितने लोगों ने? तो आप सबको एस्टेट प्लानिंग की जरूरत है, क्योंकि एस्टेट प्लानिंग से इन चारों क्वेश्चन के आंसर हाँ होंगे, हाँ होंगे। और एस्टेट प्लानिंग की मैं जब बात करता हूं तो लोगों को लगता है मैं वेल्थ के बारे में बात कर रहा हूं। ठीक है, मैं एक छोटी सी एक्सरसाइज आपके साथ करूंगा इसके बंद करने से पहले। राइट, छोटी सी एक्सरसाइज के लिए तैयार हो आप सब? तो उस एक्सरसाइज के लिए आपको सीधे बैठना होगा, दोनों पांव जमीन पे। करिए, सीधे बैठे, सीधे बैठे, पीछे भी प्लीज पार्टिसिपेट। आपको वेल्थ मैनेजमेंट बिल्कुल क्लियर समझ में आ जाएगी। एस्टेट प्लानिंग, सीधे बैठे, दोनों पांव जमीन पे और हाथ आपके लैप्स पे, हाथ आपके घुटनों पे, और अपनी आंखें बंद करें 2 मिनट के लिए। 2 मिनट के लिए आंख बंद करें और कंसंट्रेट करें अपनी ब्रेथ पे, अपनी सांस पे। इनहेलिंग ऑफ ब्रेथ, एक्सहेलिंग ऑफ ब्रेथ, इनहेलिंग ऑफ ब्रेथ, एक्सहेलिंग ऑफ ब्रेथ। नाउ इमेजिन दैट यू हैव जस्ट पास्ड अवे। इमेजिन करें कि आपकी अभी भी डेथ हुई है। अब क्या सीन है आपके चारों तरफ? लोग कैसे रिएक्ट कर रहे हैं इस न्यूज के साथ कि आप अब जिंदा नहीं हो? कौन कैसे रिएक्ट कर रहा है? अब धीरे धीरे अपनी थॉट्स को
3 महीने बाद ले जाएं। अब 3 महीने बीत चुके हैं आपके डेथ को, अब क्या सीन है? अब क्या सीन है? आपके लाइफ के डिफरेंट पार्ट्स इस बात के लिए कैसे तैयार हो रहे हैं कि आप नहीं हो? आपकी फैमिली का नया लीडर कौन बन गया है? किसने सब कुछ कंट्रोल कर लिया है? क्या यह व्यक्ति इस काबिल है कि आपके वाले काम कर सके? क्या उसके अंदर वो काबिलियत, वो क्वालिफिकेशन, वो स्किल, वो हैबिट्स हैं? अगर इस व्यक्ति को, जिसका आपने अभी नाम सोचा, इसकी डेथ आपसे पहले ही हो जाती तो कौन बनता नया लीडर? आपकी फैमिली की सबसे बड़ी स्ट्रेंथ क्या है और उनकी सबसे बड़ी वीकनेस क्या है? क्या आपका बिजनेस ऐसे ही चलता रहेगा आपके बाद? क्या आप अपने बच्चों के लिए कोई डिस्प्यूट छोड़ के जा रहे हो? कोई अनरिजॉल्व्ड मैटर छोड़ के जा रहे हो? अब आप अपनी आंखें खोलें और मुझे बताएं, आप किसके बारे में सोच रहे थे? अपनी फैमिली के बारे में या अपने एयूएम के बारे में? नहीं। बहुत सारे लोग कहते हैं ना एस्टेट प्लानिंग वेल्थ की बात है। कितने लोगों के दिमाग में एयूएम आया? नहीं। अरे भाई गुमसुम मत हो, अभी नहीं मरे कोई भी, अभी सब जिंदा हो। नहीं। अब आप समझ गए एस्टेट प्लानिंग क्या है? ये पहला स्टेप है एस्टेट प्लानिंग की तरफ, जो आपने अभी किया। राइट? आप कितनी भी बिजनेस सक्सेशन प्लानिंग की बात कर लो, अगर मैं ये एक्सरसाइज नहीं कराऊंगा, आप बिजनेस सक्सेशन प्लानिंग नहीं करोगे। राइट? तो दिस वाज ऑल फ्रॉम माय साइड। आई थिंक वी आर गेटिंग लेट। राइट? तो ओवर टू यू सर। থ্যাংক ইউ সো মাচ। অল অফ এ সাডেন, মানে হঠাৎ করে আমরা ভীষণ হাসাহাসি, একটু অন্যরকম মুডে চলে গেছিলাম, কনসেন্ট্রেশনটাও চলে গেছিল। অল অফ এ সাডেন কীরকম যেন এটা আবার সেই কনসেন্ট্রেশন মোডে আমরা চলে এসেছি, তাই তো? সো থ্যাংক ইউ সো মাচ মিস্টার দীপক জৈন ফর হিজ বিউটিফুল প্রেজেন্টেশন, থটফুল প্রেজেন্টেশন। অ্যাকচুয়ালি হি হ্যাজ শোন আস দ্য ওয়ে। মানে পরপর দুটো এমন ডিসকাশন হয়েছে, প্যানেল ডিসকাশন, তারপরে মিস্টার দীপক জৈনের এই যে প্রেজেন্টেশন, দুটো আমাদেরকে আবার বলে দিল যে টু থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান ইজ নলেজ অ্যান্ড সেকেন্ড ইজ সাকসেশন প্ল্যান। বোথ দ্য থিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এসেন্সিয়াল। সো আই রিকোয়েস্ট মিস্টার গৌতম দা টু ফেলিসিটেট হিম অ্যান্ড অলসো অরুময় দা, দুজনকে আমরা বলবো ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ মিস্টার জৈন। সো অরুময়দা কিছু বলবে? আচ্ছা, সিডাব্লিউএম নিয়ে যেটা দীপক জৈনজি আমাদের বললেন, অলরেডি আপনারা জানেন, অনেকেই জানেন যে আমরা সিডাব্লিউএম নিয়ে একটা ব্যাচ চালু করছি। ব্যাচের কিছু লোকের রেজিস্ট্রেশন হয়েও গেছে, বর্ধমান অঞ্চলেও অনেকে করেছেন, কিছু লোক করেছেন। তো সিডাব্লিউএম এর ব্যাচটা আমরা সেপ্টেম্বর মাসের 15th আর 16th মধ্যে চালু করার ইচ্ছা আছে। যারা সিডাব্লিউএম এ জয়েন করতে চান, তারা সিডাব্লিউএম নিয়ে আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, আপনারা গ্রুপে গিয়ে দেখতে পাবেন বা গ্রুপে জয়েন করুন। সেখানেই সিডাব্লিউএম এ কি লাগবে, কি আমাদের খরচা, কি কোর্স ফিস। তবে এটুকু বলতে পারি, সিডাব্লিউএম করাতে যা খরচা হয়, আমাদের সঙ্গে এএফএম দীপক জৈনজি এবং প্রদীপ ব্যাসজির যে কথা হয়েছে, তাতে আমরা সব থেকে কম খরচায় ইনিশিয়ালি আমরা সিডাব্লিউএম করার সুযোগ দিচ্ছি। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা একটু পড়াশোনা করে জ্ঞানটা বৃদ্ধি করতে চান, জানতে চান, নলেজ বাড়াতে চান, এই সুযোগ হারাবেন না। আপনারা এই সিডাব্লিউএম এ রেজিস্ট্রেশন করান এবং আমাদের কোর্সটা, আমাদের ক্লাসটা আমরা যত তাড়াতাড়ি পারো তাহলে শুরু করাবো। আমাদের দীপক জৈনজি এ ব্যাপারে সব রকম সাহায্য করবেন, আমাদের ক্লাস করাবেন এবং দরকার হলে আমাদের একটা ফিজিক্যাল কিছু ক্লাসও উনি কলকাতাতে অর্গানাইজ করিয়ে দেবেন বলে কথা দিয়েছেন।
বাকিটা সিডাব্লিউএম এর অ্যাপ আমরা তৈরি করেছি একটা, তাতে পাবেন, প্লাস গৌতম দাও বলে দেবেন। হ্যাঁ, আমি কন্টিনিউ বলছি যে আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে ফার্স্ট ফিফটি একটা ব্যাচ হবে, এবং আমরা ইন্ডিয়াতে নাম্বার 1 ইস্টার্ন ইন্ডিয়া থাকবে, যেটা ম্যাক্সিমাম সিডাব্লিউএম। ফার্স্ট ব্যাচ উই আর স্টার্টিং উইথ 50, and this is the last, actually you say knowledge is last and final, ता अब जब बोल दिया जो नॉलेज बिना नहीं होगा तो वही तो हम लोग को ढूंढना है ना, एयूएम ढूंढने से फायदा नहीं होगा। एयूएम है आज, नहीं कल रहेगा, लेकिन आपका नॉलेज रहेगा तो एडवाइस का एयूएम कितना है, एडवाइस का एयूएम कितना है, अनलिमिटेड, तो वही हम लोग का है। अच्छा, इसमें कौन कौन आपका ये है कि सीडब्ल्यू करने का कोशिश कर रहा है, सोच रहा है? एक बार हाथ उठाइए तो देखते हैं कितना आदमी गुना যাচ্ছে। हाउ मच? वेरी फ्यू, वेरी फ्यू। हाँ, অলরেডি বর্ধমান থেকে দুজনা রেজিস্টার করেছে, বর্ধমান থেকে দুজন, काइंडली 2 आदमी पहला रजिस्ट्रेशन है, दोनों किया बर्धमान से। ওই পেছনে ঘুরে একটু দেখান চেহারাটা সবাইকে, যারা বর্ধমানের দুজন ফার্স্ট করেছে। আর এখানে হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ, এ হচ্ছে আমাদের বরানগরের, কলকাতা দক্ষিণেশ্বর রেজিস্টার করেছে, অরুণময়দা করেছেন। বাকি যারা করতে চান, আমরা একটা যেটা মেন, যেটা এই এক্সাম ইজি নয়, এটা পাস করা এত সহজ নয়, পড়তে হবে, পাস করতে হবে। আমরা যেটা পারবো চেষ্টা করে, যেটা আমরা সিএফপির বেলায় করেছিলাম 2017-তে, উই আর স্টার্টেড উইথ 26 পিপল অ্যান্ড উই কমপ্লিটেড 26 ক্লিয়ার, 100% সাকসেস। তো দিস টাইম উই অলসো ডু 50 পিপল অ্যান্ড উই ক্লিয়ার দ্য 50 পিপল হু আর রেডি টু জয়েন। প্লিজ, I can try only first batch, not more batch and batch. So who are ready to join, please immediately, because we are starting immediately. Thank you so much. Any queries, please discuss after this event. Urmada? Thank you. অলমোস্ট ফ্যাগ এন্ড অফ দ্য প্রোগ্রাম, আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের কাছে এখন আমরা একজনকে ডেকে নেব, আমাদের বর্ধমান আইকার যিনি মেন্টার আছে শাশ্বত ব্যানার্জি, ওনার ছেলে সায়ন ব্যানার্জি। ও দিব্যাং, স্লাইটলি ইয়ে আছে, কিন্তু খুব ভালো পেইন্টার, ছবি আঁকে খুব সুন্দর। তো একটা ছবি এঁকেছে, তো আমি রিকোয়েস্ট করব ওকে ছবিটা এখানে নিয়ে আসার জন্য। সুবিধা, হেল্প নেই তো সায়নের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। তো সায়ন ছবি আঁকে, সুন্দর ছবি আঁকে ও। তো আমাদের এখানে এসছে, আমরা ভীষণ। আচ্ছা, এই ছবিটার থিমটা হচ্ছে রিসেন্ট যে ট্রেন দুর্ঘটনাটা শুনেছিলেন বালাসোরে যে করমণ্ডল এক্সপ্রেস, বালাসোরে যে করমণ্ডল এক্সপ্রেস, ওকে বলেছিলাম যে এমন একটা ছবি আঁকো যে ছবিটা আমাদের বিজনেসকে রিলেট করে। সে কি না, আমরা যেটা জানি না, হঠাৎ যদি কিছু ঘটে যায় কখনো, যেমন ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছে, এর ফলে যারা তার পরিবারের, অনেকেই ওখানে চলে গেছে, যারা পরিবারে বেঁচে আছে, তাদের মধ্যে যাদের অ্যাডভাইজার আছে সেই পরিবারটা কি অবস্থা, আর যাদের পরিবারে কোনো অ্যাডভাইজার নেই সেই পরিবারটার কি অবস্থা, সেইটাকেই ছবি তুলে ধরবার জন্য বলেছি। মূলত যে অনেকেই কান্নাকাটি করছে, সবাই তো যে মারা গেছে তার পরিবার লোক কান্নাকাটি করবে, কিন্তু কিছু লোকের দেখা যাচ্ছে তাদের পরিবারের ওই যেহেতু আর্নিং মেম্বার চলে গেছে, তখন বাকি যারা আছে তারা না খেতে পাবে, মানে তারাও তাদেরকে
মৃত্যুবরণ করতে হবে, কারণ আর তাদের কোনো অল্টারনেট নেই। আবার কিছু পরিবারকে আমরা দেখতে পাচ্ছি যে যারা মারা গেছে তার অ্যাডভাইজার তাকে একটা চেক দিচ্ছে, যে একটা তার বড় ইন্স্যুরেন্স করা ছিল, ইনভেস্টমেন্ট করা ছিল, যেখানে তার দেখা যাচ্ছে কয়েক কোটি টাকা সে পাচ্ছে। এইটাই হচ্ছে থিম এই ছবিটার। এখানে আমাদের ঘুরে ফিরে একটা জায়গায় আমরা যেটা স্ট্রিক্ট করতে চেয়েছিলাম যে অ্যাডভাইজার জরুরি হয়, অ্যাডভাইজার ছাড়া কেউ সার্ভাইভ করবে না, প্রত্যেকেরই অ্যাডভাইজার লাগবে। আদারওয়াইজ অ্যাক্সিডেন্টের মতো হবে, লাইফে বিভিন্ন ঘটনা ঘটবে, এগুলো ঘটতে থাকবে। তো এইটার জন্য আমরা কতটা প্রিপেয়ার্ড আছি এটাই হচ্ছে মূল। এবং ওর আজকের এই শিল্পটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কখনো কোনো কারো ছবি, সেটা আপনাদের পূর্বপুরুষের ছবি তৈরি করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন, তৈরি করে দেবে। কিন্তু ও ভালো ছবিগুলো রিবিল্ড বলা হয়, যেটা পিকচার রিবিল্ড করা হয়, সেটা কিন্তু করতে জানে। থ্যাংক ইউ সো মাচ। সায়নকে একটু অনারটা দাও। আমি গৌতম দাকে অনুরোধ করব সায়নের হাতে এই পুষ্পস্তবক আর মোমেন্টোটা তুলে দিয়ে ওকে আরো উৎসাহিত করার জন্য এবং জীবনের পথে আরো এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সায়ন। এটা রেখে নিয়েছি, রেখে দাও। আচ্ছা, এবার ওই আমাদের বর্তমান কমিটিকে ডেকে নাও সবাই, যে আমাদের ফেলিসিটেশন বর্তমান কমিটি মেম্বাররা কাইন্ডলি আসবে একটু ফেলিসিটেশন। আর তারপরে আমাদের হচ্ছে ওই লাকি ড্রটা। আর আমাদের সব তো কমপ্লিট। হ্যাঁ, বর্ধমান কমিটি শাশ্বতদা, বুদ্ধদা, হ্যাঁ আচ্ছা আপনারা প্লিজ আসবেন। আমরা ওটা প্রবীরদা, এর আগে ওরা আস্তে আস্তেই আমরা বারাণসী থেকে যে দুজন এসছে তাদেরকে ফেলিসিটেশনটা করা উচিত আমাদের। হ্যাঁ, আমি দুজন বারাণসীরকে আসতে বলবো ওখান থেকে। মিস্টার সঞ্জয় ভার্মা আর মিস্টার VK মৌর্য যারা वाराणसी থেকে এসছেন, सो प्लीज कम ऑन टू द स्टेज। अपनारा आप लोग इतने दूर से आए हैं हमारे आइका बर्धमान के जो प्रोग्राम है उसमें अटेंड करने के लिए, सो लॉट ऑफ थैंक्स टू यू। मिस्टर VK मौर्य एंड संजय वर्मा, आप दोनों प्लीज स्टेज पे आइए, मंच पे आइए। सो आई रिक्वेस्ट गौतम दा टू फेलिसिटेट देम। বড়টা নিয়ে এসো, বড়টা নিয়ে এসো। না ইয়েটা লটারিটা, হ্যাঁ হ্যাঁ আমাদের বর্ধমান চ্যাপ্টারে যারা আছেন, প্রেসিডেন্ট রথীন্দ্রনাথ পাল, ভাইস প্রেসিডেন্ট দেবাশিস ব্যানার্জি, মেন্টর দুজন বুদ্ধদেব মুখার্জি এবং শাশ্বত ব্যানার্জি, সেক্রেটারি সুবীর মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অপূর্ব কুমার সেন, অরূপ ঘোষাল, ট্রেজারার প্রবীর চ্যাটার্জি, এক্সিকিউটিভ যারা আছেন সৌভিক রায়, অনন্ত বিশ্বাস, সুরঞ্জন দাস গোস্বামী এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমি অমিতাভ ঘোষ। ট্রফিগুলো নিয়ে আসো। মাইক্রোফোনটা
আজকে এই যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামটার 99% ক্রেডিট কিন্তু বর্ধমান টিমের পাওয়া উচিত। তাই আমার মনে হয় সকলে একটু জোরে হাততালি দিলে ভালো হয়। 1% ছেড়ে দিলাম কেন, কারণ এখানে গৌতম দা এবং আইকা আমাদের যে রিজিওনাল টিম আছে তাদের জন্য, বাট 99% সাকসেস তার হকদার কিন্তু এরা। সো তার জন্য অনেক জোরে হাততালি এদের সকলের জন্য। না, সবাই তাচ্ছিল্য করেছিল যে বর্ধমানে 300 লোক হবে না, সবাই বলেছিল যে বর্ধমানে 300 লোক নিয়ে প্রোগ্রাম করা যাবে, কোনোদিন 300 লোক হবে না। কোনো এমসি মানে 50 জনের বেশি লোক করতে পারে না, কি 100 জন হয়নি এখন পর্যন্ত কোনো এমসি। দিস ইজ ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, না এটা তো স্বাভাবিক, কারণ কন্টেন্ট, খাবার থাকলে লোকে থাকবে, খাবার না থাকলে লোকে থাকবে না। শুধু ওই পেটের খাবারে মানুষ ওই যখন পাবে চলে যাবে। আমরা খুব খুশি হয়েছি, আমি তো খুব খুশি হয়েছি আপনারা যেভাবে অ্যারেঞ্জ করেছেন, খুব খুশি হয়েছি। হ্যাঁ, তো থাকবে, আমরা পুরনো হয়ে যাচ্ছি, এই যে আপনারা করেছেন খুব খুশি হয়েছি। বাড়ি থেকে তো একটু বেরোতে পেরেছি। এবার আমরা কিন্তু লাকি কুপন ড্রটা করব, কেউ যাবেন না কিন্তু। আর এইখানে যে কজন আছে সেই কজনই পাবে, কারণ নাম অনেকে দিয়ে চলে গেছে, তার নামটা আসলে কিন্তু হবে না। না, যে জায়গায় আছে কোনো অসুবিধা নেই, না ঠিক আছে, ওটা হবে। আচ্ছা, ওই কাউন্টারগুলো, আচ্ছা ওটা কোথায় যায় সুবীর? ওই ইয়েগুলো, ওই ফিডব্যাক ফর্মটা, তো ওটা নিয়ে আসুন। করতে হবে না, লাকি ড্র করার দরকার নেই। এই শোনো, আরেকটা দাও, অমিতাভটাই পাইনি। করতে গেলে খুব বক করলো, কিছুই পাইনি। দীপকজি আপনি দিন। স্পেশাল থ্যাঙ্কস টু অমিতাভ। হ্যাঁ 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 হ্যাঁ, অমিতাভর জন্য একটা থ্যাঙ্কস দিন। হ্যাঁ, অমিতাভকে আরো বেশি থ্যাঙ্কস দেবো, কারণ পুরো প্রোগ্রামটা কমপ্লিট করলো। হ্যাঁ, না লাগবে, কিছু করার নেই, ওটা নিয়ে এসে ডিক্লেয়ার করা হয়েছে, করতে হবে তো। ততক্ষণ এই ভিডিওটা দেখবে, রক ক্লাইম্বিং নিয়ে এসো সবাই। আমরা এই লটারিটা অ্যারেঞ্জমেন্ট করতে করতে, আচ্ছা ভিডিওটা একটু দেখানো যায় না এই সময়, ওই ইয়েটার, ওই রক ক্লাইম্বের ভিডিওটা আরেকবার। এটা টাইমটা লাগবে না, 10 মিনিটের মতো লাগবে, হাতে হাত লাগাচ্ছে, একটুখানি দেখিয়ে দাও। ভালো প্রোগ্রাম। না, এটা শেষ করে যেতে হবে তো। ঝুমার পুষ করে ঝুমার। লাকি ড্র এখানে করতে হবে, কমিটমেন্ট না থাকলে তোমার এখানে কি হয়, লাকি ড্র করতে হবে, তোমার কমিটমেন্ট দিয়েছো, এটা ভুলে গেলে হবে। হ্যাঁ, ন্যাশনাল অ্যান্থাম করে দিয়ে আর তো কিছু করতে পারবেন না। আপনারা এখন ওই যেটা এভারেজ জয় পুরো ভিডিওটা দেখতে থাকুন, তখন তো কমপ্লিট দেখা হয়নি। আর পিয়ালি ম্যাডামকে বলবো যে আপনি যদি একটু ডেসক্রাইব করেন সবাই ভালো লাগবে, এই যে একটা ছবিটা দেখে কখন কি করছেন তাহলে পরে বুঝতে পারবে। আপনি আসুন। प्रेस कैंप कोर्स से साउंड रोचे के लिए जा रहा है, समिट के लिए। आज शाम को निकल रहा है, थोड़ा चंपा खा रहे थे, एक चंपा पिए। बहुत स्ट्रॉन्ग है हमारे। दूसरा हमारा एक शेरपा हाइक किया है फिर। और पेम्बा हम लोग संपूर्ण लोचे के लिए कोई नहीं है, इसलिए हम तीनों है। रास्ता भी खुला नहीं है, अभी रास्ता सब बंद हो गया था पहला, और टीम कोई नहीं है, हम लोग तीनों है, तीनों करके रास्ता बना। हाँ, रास्ता बनाना पड़ेगा, निकालते। थैंक यू सर।
Hello. Let's summit. Pehli baso. Governor Buserpa. এবং ওই তুষার ঝড়ে যখন উঠছি আমরা মানে এত ভসভসে বড় পাড় এরকম খাড়াই তো মানে 2 পা উঠছি তো 3 পা নেমে যাচ্ছি এইভাবে। তারপর এত জোরে তুষার ঝড়ে ধাক্কা মারছে মানে একদিকে তিব্বত একদিকে নেপাল, আমাদের ধাক্কা মেরে একদম মানে সেই তিব্বতের দিকে ফেলে দিচ্ছে এরকম পরিস্থিতি ছিল। তারপর নামছিলাম যখন এত ঘন মেঘ তুষার ঝড়, কোথায় পা ফেলছি কোথায় কি কিছু বুঝতে পারছি না, কারণ ফাটলগুলো যেগুলো থাকে ওপরে তো বরফ ঢাকা পড়ে গিয়েছিল, নিচে ফাটল বোঝা যায় না, পা দিলেই একদম ঢুকে যাবো এরম পরিস্থিতি। তার উপর আবার আমাদের ওপর দিয়ে বরফের ধস নামছিল, যে অ্যাভালাঞ্চ যেটা বলে বরফের ধস, এই রকম বরফের দেওয়াল খাড়াই দেওয়াল আমাদের উঠতে হয় নামতে হয়। তো এইগুলো ট্রেনিং দেওয়া হয়, এগুলো শিখতে হয়। তারপর যে কোনো সময় এখান থেকে বরফের চাই খুলেও বেরিয়ে আসতে পারে। এবং এই যে বরফের দেওয়ালটার ওপর দিয়ে আমরা ওঠানামা করছি, এই বরফের দেওয়ালটাই কখনো পুরো ভেঙে পড়তে পারে হুড়মুড় করে। তো সেই রকমও হচ্ছিল, আওয়াজ হচ্ছিল আমরা যখন উঠছিলাম বা নামছিলাম, ওরকম ফাটল ধরার ভাইব্রেশন হচ্ছিল, এরকম হতে থাকে। তারপর হচ্ছে এখানে অক্সিজেন এত কম, মানে 4 ভাগের 1 ভাগ অক্সিজেন ওখানে থাকে, যে কারণে কোনো প্রাণী মানে পোকা মাকড় উদ্ভিদ কোনো কিছুই ওই জায়গায় বেঁচে থাকতে পারে না। আর এই যে বরফগুলো দেখছেন এইগুলো কিন্তু পাথরের মতো শক্ত, মানে এই যে পায়ে জুতোয় লোহার কাঁটা লাগিয়েছি, লোহার কাঁটাও এখানে স্লিপ করে যায়, তো প্রচুর গায়ে জোর লাগে এই বরফের দেওয়ালে। এই যে দেখছেন মাঝখানটা গর্ত, আইস ব্রিজ হয়ে আছে ওপরে। তো এইরকম যে কোনো সময় যেখান থেকে খুশি এরকম বরফের দেওয়াল ভেঙে পড়তে পারে। তো আর ঝুলছে কিছু কিছু, তো এরকম উল্টো দিকে ঝুলে আমাদের আরোহণ করতে। আর ফাটল লম্বা লম্বাও দেখছেন, ওগুলো কোথাও কত গভীরে চলে গেছে কেউ জানে না। আর এই নীল রং হয়ে আছে বরফটা, দেখছেন একটু নীলচে কালার, কালো কালার হয়ে আছে, মানে ওখানে এত ঠান্ডা -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড বা কখনো -70-80তেও চলে যায়। তো এত ঠান্ডা, আর ওই রকম বললাম এগুলো পাথরের মতো শক্ত, কাঁচের মতো শক্ত। আর ওই আমরা যখন নামছিলাম মানে আমাদের ওপর দিয়ে বরফের ধস যেটা অ্যাভালাঞ্চ আমাদের ওপর দিয়ে গায়ের ওপর দিয়ে যাচ্ছিল, আমরা সেই অ্যাভালাঞ্চের ভেতর ঢুকে যাচ্ছিলাম। আর এবারেও যেটা মাকালুতে হলো, মাকালুটা পৃথিবীর 5ম উচ্চতম শৃঙ্গ, তার 1 মাস আগে অন্নপূর্ণা আমরা আরোহণ করেছিলাম। তো অন্নপূর্ণাও পৃথিবীর ডেডলিয়েস্ট পিক বলা হয়, ওয়ার্ল্ডের ডেডলিয়েস্ট পিক অন্নপূর্ণা, 10ম উচ্চতম শৃঙ্গ। তো এইগুলো মানে বেশি কেউ যায় না, খুব কম পর্বতারোহী যায়, এত কঠিন। তো সেইখানে গিয়ে তো অনেক আমাদের টিমেরও অনেক মারা গেছে। এবার এই যে যেটা বলছিলাম আমাদের গায়ের ওপর দিয়ে এরকম বরফের ধস নামছে, এই ভিডিওটা অন্য আমার নিজের নয়, কারণ আমাদের ওপর দিয়ে যখন যাচ্ছে তখন এতই টেনশন ভয় লাগছে, তখন ছবি তোলার মতো পরিস্থিতি মানসিক অবস্থা আমাদের ছিল না। তো এইটা একটা পেলাম, এটা বোঝানোর জন্য আর কি দিয়েছি যে কিভাবে এরকম গায়ের ওপর দিয়ে বরফের ধস যায়। আর আমি যে গেছি এই যে বললাম বাসের মেঝেতে বসে আছি, ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের টয়লেটের পাশে বসেও গেছি, কিন্তু এত বাধা আসা সত্ত্বেও আমার যেটা লক্ষ্য স্বপ্ন ছিল যে দেশের নাম যাতে উঁচু জায়গায় নিয়ে যেতে পারি, এইভাবে কষ্ট করে গিয়েও মানে ছোটোবেলা থেকে এইভাবেই কষ্ট করে করে বড় হয়েছি, যত ট্রেনিং নিয়েছি কোর্স করেছি। আর এই মাউন্টেনিয়ারিংয়ে তো মানে অন্যান্য খেলায় যেমন হার জিত আছে, হেরে গেলে পরের বার সুযোগ আছে ভুলটা শোধরানোর, কিন্তু পর্বতারোহণে যদি একবার কোনো ভুল ডিসিশন হয়ে যায়, হ্যাঁ কোনো যদি নিয়ম ভাঙা হয়, তাহলে কিন্তু মানে বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এবং ওখানে অ্যাক্সিডেন্ট ঘটলে তো বাঁচানোর কেউ নেই, মানে প্রাণ চলে যাওয়ারই সম্ভাবনা বেশি, যে কারণে আমাদের ট্রেনিং প্র্যাকটিস অনেক মানে কঠিন হয়, অনেক ডিসিপ্লিনের সাথে। মানে সেটাই বলা, সেই রকম দুর্গম জায়গায় যাচ্ছি, আর একটু এগিয়ে দিন এটা। তো এটা ওই ভিডিও করে কীভাবে মেঝেতেই শুয়ে শুয়ে গেছি, মানে লোকজন আমাকে জুতো পরে মারিয়ে দিয়ে আমার গায়ের ওপর দিয়েই চলে যাচ্ছে, এরকম অনেক ঘটনা। মানে সেই 6 বছর বয়স থেকে এইভাবেই লড়াই করে গেছি। যেমন ক্রিকেট ফুটবলে অনেক সাপোর্ট আছে, তো আমাদের মাউন্টেনিয়ারিংয়ে সেই এখনও কোনোই সাপোর্ট নেই, লোন নিয়ে নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে এরকম দুর্গম জায়গায় যাওয়ার। এখানে
একটা যদি কিছু ভুল হয়ে যায় প্রাণ চলে যাবে। তো সেইভাবে আমাদের যেতে হয়, টেনশন থাকে, কঠিন পরিস্থিতি, তারপরেও সেই বাড়ির লড়াই, সমতলেও সেই লড়াইটা থাকে। তো এইভাবেই লড়াই চালিয়ে যেতে হয়। কিন্তু আমার যেটা স্বপ্ন আর কি, মানে আমি স্বাধীনতা সংগ্রামীদের যে জীবনীগুলো পড়তে ভালোবাসতাম ছোট থেকে, দেখতাম যে তারা কত কষ্ট করে আমাদের দেশ স্বাধীন করেছেন এবং আমাদের দেশ যাতে উন্নতি করতে পারে কত তাদের মানে ত্যাগ স্বীকার করেছেন। তাইতে আমি চাইতাম যে আমিও যদি দেশের জন্য কিছু অবদান রাখতে পারি। আর আমার যেটা স্বপ্ন, মানে পৃথিবীর যেটা পর্বতারোহণের ইতিহাস সবচেয়ে উঁচুতে নিয়ে যেতে পারি। তো সেই কারণেই এখন এই অভিযানগুলো করছি এবং তার সাথে ট্রেনিং কোর্স আরও করে চলেছি, যাতে আরও উঁচু লেভেলের অ্যাচিভমেন্ট আরও কিছু আমি করতে পারি। আর এইবারে যেটা মাকালুতে হলো, ওই বললাম ওখানে কেউ কাউকে বাঁচাতে যায় না। মানে এখানে যদি আমার সামনে একজন আধমরা অবস্থায় পড়েও থাকে, তো ওখানে গেলে তাকে ডিঙিয়েই সবাই চলে যাবে, এরকম। মানে যে বাঁচাতে যাবে তারই প্রাণ চলে যেতে পারে, সেই কারণে কেউ কাউকে বাঁচায় না। তো মাকালুতে আমরা এবারে যখন এই যে এই ছেলেটা একজন অরেঞ্জ কালারের জামা পরে দাঁড়িয়ে আছে, এ এখনো কোমাতে, দিল্লি এমসে আছে। আমি ভিডিওটা করেছি, আমি উঠতে উঠতে, ও তখন এটা অন্নপূর্ণা সামিটে যাওয়ার সময়, যেটা বললাম ডেডলি এসপি, তো ও নামছিল, সামিট করতে পারিনি। আমি ওটাই ওর সাথে আমার লাস্ট কথা। আমি তারপরে তার কয়েক ঘন্টা পরেই শুনছি ওই ফাটলে পড়ে গিয়েছিল। তো তারপরে তোকে কেউ বাঁচায়নি, 3-4 দিনও ফাটলের ভেতরেই পড়েছিল। তারপর একজন শেরপা ওকে তোলে, কিন্তু ওই কোমাতে ও এখনো। তো তারপরে ওই মাকালুতে বললাম এইরকম পরিস্থিতি, তো ওই ফাটলে একজন বিদেশি পড়েছিল, কেউ ওকে বাঁচায়নি, সবাই ছেড়ে চলে গিয়েছিল। আমরা সেই বিদেশিকে ফাটল থেকে তুললাম, কিন্তু ওই যে 5 ঘন্টা লেট হয়ে যায় আমাদের ওকে ফাটল থেকে তুলতে গিয়ে। ওখানে তো সিলিন্ডারে অক্সিজেন তো বেশি থাকে না, সেরপর অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল। আর তুষার ঝড়ের কারণে আমি চোখে দেখতে পাচ্ছিলাম না, স্নো ব্লাইন্ড হয়ে গেছি 5 ঘন্টা দেরি হওয়াতে। তারপর শেরপা নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাকে ছেড়ে চলে যায়। তো 22 ঘন্টা আমি খোলা আকাশের নিচে চোখে দেখতে পাচ্ছি না। ওই খাড়াই বরফের দেওয়াল যেমন দেখলেন, ওইতে পুরো পা পাতা যায় না। আমরা পায়ে যে লোহার কাঁটা লাগাই, আর তার যে সামনের কাঁটা, 2টো কাঁটা থাকে, ফ্রন্ট পয়েন্ট বলে ওগুলোকে, সেই লোহার কাঁটা লাগিয়ে আমরা ওঠানামা করি। তো ওই সামনের লোহার কাঁটা লাগিয়ে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে 22 ঘন্টা একা। আর প্রায় ওই 60-70 ঘন্টা তো জল খাওয়া নেই, খাবার খাওয়া নেই, কারণ জল আমরা বরফ গলিয়ে জল করে খেতে হয়। কিন্তু এত ঠান্ডা, ফ্লাস্কের ভেতরে তো জল জমে গেছে, খাড়াই দেওয়ালে পিঠ থেকে ব্যাগও নামানো যায় না। তো ওই 60-70 ঘন্টা ঘুম নেই, খাওয়া নেই, জল নেই, তার উপর খোলা আকাশের নিচে চোখে দেখতে পাচ্ছি না, ওই খাড়াই দেওয়ালে শুধু পায়ের 4টে আঙুলের ভর দিয়ে আমি বসেছিলাম। এবং অক্সিজেন নেই সারা রাত। মানে ওই যে 22 ঘন্টা পুরো একা ছিলাম, পুরো জোরে জোরে, যত গায়ের জোর আছে শুধু শ্বাস প্রশ্বাস জোরে জোরে নিয়ে গেছি। তো এই করে সবাই ভেবেছিল বেঁচে নেই, কারণ অনেক শক্তিশালী মানুষও এইরকম পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে না। কিন্তু আমি অক্সিজেন ছাড়া যাই, প্র্যাকটিস আছে বলে আমি ওই জোরটা রাখতে পেরেছিলাম। আর এত মানুষ আমাকে সাপোর্ট করেছেন, তাদের সব কথা মনে করে জোরে হাততালি, একটা জোরে হাততালি। মৃত্যুঞ্জয় বলা হয় না, নামটা মৃত্যুঞ্জয়, এ হচ্ছে মৃত্যুঞ্জয়। এবার আমরা যে লটারিটা থাকবে, এরা দুজনেই থাকুক, পয়মন্তী আর পায়েল, দুজনা মিলেই আমাদের এই যে লটারিটা হবে। আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে পুরীতে করব, সেটা ফেব্রুয়ারি মাসে 23 এবং 24 তারিখে। তার এক একজনের কস্টিং হচ্ছে 8,000 টাকা। এইখানে আমরা 3 জনকে, নিয়মটা বলে দিই। প্রথম আমাদের 3টে ক্যাটাগরি, একটা হচ্ছে আমাদের লাইফ মেম্বার, সেটা একজনকে দেবো, একটা অ্যানুয়াল মেম্বার, তাকে একজনকে দেবো, আর যারা নন মেম্বার কিন্তু এআরএন হোল্ডার যারা এখানে উপস্থিত আছে তাকে একজনকে দেবো। আর এখানে এই মেয়েটা করছে, এই মেয়েটাও যাবে, তার জন্য ওকে একটা দেবো। ও যেহেতু লটারিটা করছে আর পিয়ালি করছে, এই দুজনকে আমরা, ওদেরকেও লটারিটা ওরা করছে তাই জন্য এদেরকেও আমরা দেবো। ঠিক আছে, সব ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? তো আমরা শুরু করবো এদের সবার সামনেই প্রথমে। আর এখানে যারা উপস্থিত আছে, এখানে তো জানা যাচ্ছে না যে আমাদের ফর্মগুলো, এখানে যদি নাম ডেকে না পাওয়া যায় তাহলে আমরা সেটা বাদ দিয়ে নেক্সটটা করব। এখানে উপস্থিত লোকেরাই পাবে না।
একবার সাফল করো, সাফল করো। ওটা মিক্স করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা পড়ো, ইয়ামিতাও পড়ো। কি নাম আছে ওই ও পড়ুক না, পড়তে পারবে। হ্যাঁ, কি নাম? দেবাশিস ঘোষ। দেবাশিস ঘোষ। গোস্বামী, গোস্বামী না, দেবাশিস ঘোষ। গোস্বামী না, দেবাশিস ঘোষ। 0614 দেবাশিস ঘোষ। দেবাশিস ঘোষ 0614 কোড নাম্বার। হাওড়ার। It is gone. ব্যাস, দেখুন এটাই বলে হচ্ছে কপাল। Gone. গান সাইড করে দিন। নেক্সট। 1 মিনিট আগে গেছে সে এখান থেকে। $614 কোড নাম্বার, এয়ারের নাম্বার 614। রাজকুমার মুখার্জি। রাজকুমার মুখার্জি আছে এখানে? আছে না নেই? ক্যান্সেল। বাহ, ফাইন। নো। কি নাম? দেবাশিস ব্যানার্জি। কোন ইয়ারের কোড কত? 10239। 10239 দেবাশিস ব্যানার্জি, দেবাশিস দাসে। হ্যাঁ হ্যাঁ, ভগবান, এই প্রস্তাবটা দেবাশিস দিয়েছিল। So Devashish da, congratulations, you got a free ticket. তোমার মনে কি এই ছিল? হ্যাঁ, সাত্বিক লোক। একটা জিনিস দেখুন, কেউ যদি মন থেকে কোনো কিছু চায়, এই যে প্রস্তাবটা আমরা যখন কমিটি মিটিং করছিলাম যে লটারিতে আমরা কি দেবো, আমি বলেছিলাম যে ওই ওটা নাকি সারেগামাপার ওটা কি জিনিস, ক্যারাভ্যান, ক্যারাভ্যান দেবো। বললো দাদা ক্যারাভ্যান কেন, ওই যে পুরী যাওয়ার টিকিটটা করে দিন না, ওই বলেছিল। থ্যাংক ইউ। মানে ফার্স্ট একটা লাইভ লাইভ। হ্যাঁ মিন্টু শর্মা। হ্যাঁ, মিন্টু শর্মা। কে? মিন্টু শর্মা। মিন্টু শর্মা আছেন? নেই, ক্যান্সেল। নেই। হ্যাঁ, লাইভ মেম্বার হলো। এবার অ্যানুয়াল লাইফে তো গেল। বাড়িতে যাবেন, দেখে নিন কপালটা কার কেমন। না, আমরা এরপরেই এটা হার্ডলি ইট উইল টেক সাম 2-3 মিনিটস, তারপরে ন্যাশনাল 5 অ্যানথেম মিনিটে শেষ হয়ে যাবে। করে আমরা শেষ করব। আরে তুর্য দাশগুপ্ত লাইভ মেম্বার হবে না, লাইভ মেম্বার একটাই তো, ও তো লাইভ। না, অ্যানুয়াল হয়ে যাবে লাইভ থেকে। অশোক কুমার কর। অশোক কুমার কর চলে গেছে, ঝামেলা মেটে গেছে। না, মানে দেবাশিস নামেরই কেউ হবে না নাকি? সভা হচ্ছে, দেবের আশিস আছে। গোরাচাঁদ হাজরা। গোরাচাঁদ হাজরা নেই, নেই নেই, দেখো দেখো না, গোরাচাঁদ পাল। গোরাচাঁদ দা, আপনি ভুল করে হাজরা করেননি তো? মানে উই ক্যান থিঙ্ক অফ এরকম। অনিরুদ্ধ প্রসাদ, চলে আসুন। কনগ্রাচুলেশন। না, এয়ারএন হচ্ছে 158429, নন মেম্বার, এমএফডি। কনগ্রাচুলেশন অনিরুদ্ধ। হ্যাঁ, এটা এখানে রেখে দাও, এগুলো আমাদের নোট করে রাখতে হবে। এটা রাখো। হ্যাঁ, চলে আসুন। আচ্ছা, এ আমাদের মেম্বার নয়, এমএফডি, কিন্তু পেয়ে গেল এমএফডি হিসেবে। হ্যাঁ, ঠিক আছে। আরে মেম্বার পরে হবে, এখন তো পেয়ে গেছে, তারপরে মেম্বার চিন্তা করবে। হ্যাঁ, আরেকটা বাকি রইল, অ্যানুয়াল মেম্বার আমাদের। বিশ্বজিৎ সেনাপতি।
বিশ্বজিৎ সেনাপতি আছে না নেই? উনি কি লাইভ মেম্বার? না, কোনো মেম্বার আপনি নন মেম্বার? না, নন মেম্বারের হবে না, একটা এবারে অ্যানুয়াল মেম্বার আমাদের একটা থাকবে। হ্যাঁ ব্যাস, এই যে আজকে 8,000 টাকা চলে গেল। সরোজ কুমার দত্ত, হ্যাঁ সরোজ কুমার দত্ত নন মেম্বার, মেম্বারশিপ নেই আনি না, নন মেম্বার তো একটা হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই বলছি নন মেম্বার একটাই আছে। এই মেম্বারশিপ ঠিক আছে, এবার মেম্বারশিপ নেবে যখন, তবে অ্যানুয়াল মেম্বারকে দেবো আমরা একটা। জ্বালাটা সবাই আসুক, তাই না? নাম উঠে পাবো না। রাজীব সাহা, রাজীব সাহা, হ্যাঁ রাজীবটা নন মেম্বার, মেম্বারশিপ নেয়নি। এইখানটা ক্ল্যারিটি আসছে। ভাগ্য, নন মেম্বারদের ভাগ্য অনেক ভালো, কিন্তু তারা মেম্বারশিপ নেয়নি বলে পাচ্ছে না। আমাকে আমার নামটা উঠে গেলেই তো হয়ে যায়। নন্দনা সেন, হ্যাঁ নন মেম্বার, ছেড়ে দাও, অন্য নেই হতো। হ্যাঁ আসবে আসবে। ও সব বলে লাভ নেই এখন। হ্যাঁ প্লিজ কন্ট্রোভার্সি অ্যাপার্ট, প্লিজ কন্ট্রোভার্সি অ্যাপার্ট। দেবাশিস দা, আচ্ছা এআরএন কোথায়? গোপাল কৃষ্ণ ভট্টাচার্য, এআরএন নেই, তার কি করে হবে? বলেই তো দিলাম নন এআরএন হবে না। এ তো নামই নেই। নামই নেই। অক্ষয় কর্মকার, এও তো নন মেম্বার, নন মেম্বার ছেড়ো, তুমি ভুল করে করো। আর তাড়াহুড়ো তো করবে, আর সবার কাজ সবাই করবে, আমাদের যেটা প্রসেসটা তোমায় করতে হবে। তো অলোক কুমার দে, অলোক কুমার দে নেই 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 নেই, তোলো তোলো, পরপর পরপর দুজনে পরপর তুলতে থাকো। না না, অলোক কুমার দে নেই। স্বপন কুমার কুন্ডু আছে মনে হয়, স্বপন কুমার কুন্ডু আছে বোধ হয় এখানে। অ্যানুয়াল মেম্বার, মেম্বার, নন মেম্বার চলে গেল নাকি? হ্যাঁ ঠিক আছে, এই মাত্রই গেছে। স্বপন কুন্ডু ছিল, হ্যাঁ স্বপন কুন্ডুর কিন্তু একটু আগেও কথা বললাম।